কিছুদিন আগে আমাদের বিধানসভায়ও এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাবরুম গ্রামগামী যে ট্রেন, সেই ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করতে। কারণ যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। শিশু, স্টুডেন্ট, বয়স্ক মানুষ, মহিলা, যুবক প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমের মধ্যে। কারণ অনেকে আগরতলা থেকে সাবরুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পরে সেখান থেকে ট্রেনে ফিরে আসে, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, ব্যবসায়ী বন্ধুদেরকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায়ও কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাবরুমের মধ্যে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেন এবং প্রাপ্তি স্বীকার করে আমাকেও চিঠি পাঠান। গত কয়েকদিন আগে আমি সেই চিঠি পাই এবং তাতে বলা হয়েছে the concerned directorate has been asked for detailed examination on it. উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী হিসেবে আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে যে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এই হচ্ছে অর্ডার, যে আগরতলা এবং সাবরুমের মধ্যে একটা আলাদা ডেমো ট্রেন প্রদান করা হচ্ছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে। আগে 3টা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে 4টা হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম, সাবরুম আগরতলা। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল, যেটা আমরা বরাবর বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। যে বলা মাত্র চিঠি প্রদান করা, আজকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনারা নিজেরা জানেন, বাজেট সেশন আমাদের 1 মাসও হয়নি, বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনের পর সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাকে রেসপন্স করেন এবং এই অর্ডার মূলে আগরতলা এবং সাবরুমে ডেমো ট্রেনের সংখ্যা সেখানে আরেকটা বৃদ্ধি করা হলো আমাদের দাবি মেনে। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের দপ্তরের তরফ থেকে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি যে এটা একটা সফলতা, যে আগরতলা সাবরুমের রেল কানেক্টিভিটি নয়, ট্রেন 3খানা চলছে, তার বাইরে আরেকটা ডেমো ট্রেনের সংখ্যা সেখানে বৃদ্ধি করেছেন। এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এবং চিটাগং এর মধ্যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালুর জন্য প্রস্তাব রয়েছে এবং এটা অলমোস্ট ম্যাচিউর স্টেজে রয়েছে। আজকেও এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের একটা মিটিং রয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করতে গেলে দুটো জিনিস খুব দরকার। নাম্বার 1 হচ্ছে ইমিগ্রেশন, আরেকটা হচ্ছে কাস্টমস। আমাদের ভারত সরকারের এই গ্যাজেট, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, এবং আমাদের এই আগরতলা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে এক ধাপ আমরা এগিয়ে গেছি। এই গ্যাজেটে বলা আছে যে আগরতলা এয়ারপোর্টকে কাস্টমস
যে প্রয়োজনীয়তা রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে, সেই কাস্টমসের আওতায় আনা হয়েছে, সেটা ঘোষণা করা হয়েছে এই গ্যাজেটের মাধ্যমে। অর্থাৎ আর ইমিগ্রেশনটা আমাদের বাকি রইল। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছেন এই চিঠি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আমি ওনাকে চিঠি লিখেছিলাম, উনি প্রাপ্তি স্বীকার করে আমাকে উত্তর পাঠিয়েছেন এবং আমাকে উনি যেটা বলেছেন, যেটা was taken up, we are concerned airline. I have been informed that Messrs. SpiceJet have secured slots and other SpiceJet আগরতলা টু চিটাগং পর্যন্ত ফ্লাইট চালাবে। আপনারা এটা জানেন, আমরা আগেই ঘোষণা করেছি আমরা গ্যাপ ফান্ড দিচ্ছি 15 কোটি টাকা, তার মধ্যে 3 কোটি 75 লক্ষ টাকা অলরেডি পেইড টু SpiceJet অথরিটি। এটা ইমিগ্রেশন করতে হবে। মিনিস্ট্রি অফ হোম কে আমরা লিখেছি, মিনিস্ট্রি অফ হোম কে ইমিগ্রেশনের দায়িত্ব নিতে হবে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স কাস্টমস এর ডিক্লারেশন দেয়, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, যেটা অলরেডি কাস্টমস ডিক্লারেশন হয়ে গেছে, ভারত সরকারের এই গ্যাজেটে বেরিয়েছে। আমাদের বাকি রইল ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র দপ্তর হোম দপ্তরকে বলেছে যে এই ইমিগ্রেশনের জন্য যে সিকিউরিটির দরকার রাজ্য পুলিশ থেকে যদি দেওয়া হয় তবে আমরা খুব শীঘ্রই সেটা ডিক্লেয়ার করে দেব, ইমিগ্রেশনের পার্টটাকে ফাইনাল করে দেব এবং পরবর্তী সময় স্পাইসজেট বলেছে যে যখন ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্পাইসজেট তার অপারেশন শুরু করে দেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, আমিও থাকবো, আমাদের সেক্রেটারি সাহেব থাকবেন, একটা উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে এই বিষয়ে। আশা করি আমরা রাজ্য সরকারের কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, সেটা যদি আমরা প্রদান করতে পারি তবে আমাদের ইমিগ্রেশনও খুব শীঘ্রই আমরা চালু করব এবং কাস্টমস ইমিগ্রেশন যখন হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ফ্লাইট অপারেশন সেটা শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল। বিগত 5 বছরে জনগণ যে বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে বিভিন্ন সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সমাধানের প্রশ্নে যে কাজগুলি করার কথা ছিল সেগুলি তারা করেননি। 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন, কি মনে করেন যে গত 5 বছরে আপনার এলাকায় কিরকম উন্নয়ন আপনি দেখতে পেয়েছেন? না, উন্নয়ন তো কিছুই হয়নি। আমি দেখেছি উন্নয়ন হয়নি, সেই জায়গার মধ্যে অবনয়ন হয়েছে, অধপতন হয়েছে। যেটা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটা থমকে পড়ে আছে, সেটা হয়নি। এই রাজ্যে ক্রিকেটের যে উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন, কোনোদিন এই ধরনের ঘটনা হয়নি। অ্যাসোসিয়েশন আছে, সেটাকে কে দখল করবে, সেটাকে নিয়ে মারপিট হয়েছে প্রকাশ্যে। মানুষ সেগুলি জানে, মানুষ এখন বোঝার ক্ষমতা হয়েছে, জানে মানুষ, সেটাকে মানুষ ভালো করেই বুঝতে পারছে কি হচ্ছে ত্রিপুরা রাজ্যে। যে নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, নিয়োগ তো আর হচ্ছে না, সেটা মুখে বলছে কিন্তু কাজে সেটাকে বাস্তবায়ন করার কোনো রকম তাদের সব ইচ্ছা নেই। আপনি কি অসুস্থ? টাকা এরা এত মিথ্যে কথা বলে, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। আগে যেতে পারে কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। কোথায় কথা চায় সব থেকে বেশি হতো? সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমার তো যোগ্যতা কম ছিল না। পাল্টে যেতে পারে কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে।
নানান তরফ থেকে নানান বক্তব্য থাকে এবং সেই বক্তব্যগুলির স্পষ্টীকরণ তুলে ধরতে আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যারা আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, যারা ফেস রয়েছেন, তাদের সাথে আমরা আলোচনায় থাকার চেষ্টা করি এবং তাদের কি মতামত রয়েছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং বিভিন্ন তরফ থেকে যে অভিযোগগুলি উঠে আসে তার খোলাসা করার জন্য আমরা প্রতিনিয়ত থাকি। আজ আমাদের স্টুডিওতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি একজন পরিচিত চেহারা, আপনাদের প্রত্যেকেরই পরিচিত, অর্থাৎ 4 বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন ডক্টর দিলীপ দাস স্যার। স্যার প্রথমে স্বাগত আপনাকে। নমস্কার পূজা। যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো স্যার, 2023-এর বিধানসভা নির্বাচন আমরা উৎসবের মেজাজে অনুষ্ঠিত হতে দেখি। 2023-এর নির্বাচনের পর আমরা রাজ্যের বুকে আবারও পূর্বের যে 5 বছরের সরকার ছিল বিজেপি আইপিএফটি জোট সরকারকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসতে। 2023-এর পর বা জয়যুক্ত হওয়ার পর আজ প্রায় 5 মাসের মাথায় রয়েছে, কেমন ভাবে দেখছেন বিজেপি সরকারের শাসনকালকে? ভালো, এবং আমাদের যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেন এবং আমাদের সরকারের যা নীতি নির্ধারণ আছে, যা প্রজেক্ট আছে সেই অনুযায়ী একটা সুষ্ঠুভাবে সুস্থভাবে একটা কাজ করার একটা প্রয়াস উনি চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে ওনার মন্ত্রিসভাকেও সেই দিকেই উনি নিয়ে যাচ্ছেন। স্যার আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে এই এলাকায় যিনি বিধায়ক বর্তমানে অর্থাৎ সিপিআইএম দলের যিনি জয়ী প্রার্থী রয়েছেন সুদীপ সরকার স্যার এসেছিলেন এবং উনি বলেন যে গত 5 বছরে এই এলাকায় নাকি একটিও উন্নয়নমূলক কাজ হয়নি এবং তিনি আপনার থেকে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন আপনি যদি একটা উন্নয়নমূলক কাজ ওনাকে দেখাতে পারেন। এই কথাটা বাকি স্টুডিওতে এসে বলেছে, ওর বাড়ি যেখানে লঙ্কা মোড়ে ওখানে গিয়ে বলুক। আমি তো বলবো এরা হয় অন্ধ, না হলে ওদের জাতি বা প্রফেশন যেটা আছে, পলিটিক্স যেটা আছে, ওরা এমন হিংসাপরায়ণ এবং ওরা ইচ্ছাকৃত দেখে না। নাহলে লঙ্কামুড়ে আমাকে লোকে বলে যে আমি নাকি লঙ্কামুড়ের এমএলএ। একটা বুথের মধ্যে 26টা রাস্তা করেছি। এখনো যে রাস্তাগুলো দেখা যাবে যে লঙ্কামুড়ের স্কুল থেকে শুরু করে ওইখানে লঙ্কামুড়া যেটা হচ্ছে শ্মশান ছিল, এখানে একটা 1 নম্বর ওয়ার্ডে একটা শ্মশান ছিল বহু বছর ধরে। এই রাস্তাটা এইটা থেকে শুরু করে একটা যেটা আমি বসিয়েছি, যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সেটা কোথাও হয়নি। এটা হলো পশ্চিম ভুবন 80 কোটি টাকা খরচা করেছে। তাতে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের প্রায় 5,500 বাড়িতেও একদম বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে এবং প্রায় 50,000 লোক সেখানে বেনিফিটেড হবে। ওর বাড়ি যেখানটায় 23 নম্বর ওয়ার্ডে 23 নম্বর বুথের কাছাকাছি, যেটা হয়তো আমার জানা নেই কেউ করেছে কিনা, 23 নম্বর বুথ, এখানে একটা ভূমিহীন কলোনি আছে। এয়ারপোর্টকে যখন সাজানো হয় তখন কিছু লোককে এখানকে সরিয়ে ওই দিকে দেওয়া হয়েছিল। ওখানে প্রায় 250 খানের মতো জায়গা আছে কাঁটাতারের ভেতরে আমাদের জায়গা। ওখানকার কৃষক না সারা বছর জল পায় না, চাষ করতে পারে না। ওখানে একটা ইন্ডিয়ান ল্যান্ডে, ওইটাও ইন্ডিয়ান ল্যান্ড, কাঁটাতারের বেড়ার ভেতরে ওইখানে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে বাংলাদেশের যে আমাদের জায়গা আছে ওখানে জল যাতে দেওয়া যায় কৃষিতে, সেই পাইপলাইনও আমি বসিয়ে দিয়েছি। এইটা যদি না দেখে তাহলে এদের যা স্বভাব আর কি, ওদের যা স্বভাব, আমি তো জানি না, ফেস টু ফেস ওরা বসে না, তো এসেছে। যাই হোক, ভাগ্যিস লঙ্কামুড়া গিয়ে ওকে বলেন, আমি ওকে চ্যালেঞ্জ দিচ্ছি, লঙ্কামুড়া বাজারে দাঁড়িয়ে এই কথাটা বলুক যদি হিম্মত থাকে। সম্পূর্ণ মিথ্যা, এরা অন্ধ, আর নাইলে এত মোটিভেটেড ওদের যে রাজনৈতিক ধরন, সেই জন্য ওরা এই কথাবার্তা বলে। এবং এই যে স্বভাব এবং চরিত্র ওদের, এই জন্য ওরা সারা ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে। ত্রিপুরাতে আগামী যে দিন আসছে ওরা আরো কমে যাবে। মানুষ এদের এই মিথ্যা কথা শুনতে শুনতে অভ্যস্ত। আমাদের একটাই জিনিস হচ্ছে, আমরা ভুলটা স্বীকার করতে পারি আর আমরা মিথ্যা কথা বলি না। মানুষকে যেটা করতে পারবো ততটুকুই বলি, এবং আমি যা করেছি আমি যথেষ্ট বেশি করেছি। আমি আজকে আমার গাড়িতে আছে, আমি দিয়ে দিতে পারি, আমার কাছে লিফলেট আছে, আপনারা দেখে নেবেন এবং সময় পেলে এটাকে আপনারা প্রচার করবেন কি করেছি। এই যে এখানে চিনায়নি শ্মশানটা, ত্রিপুরাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল ফার্নেস বসেনি, কিন্তু ওইটাকে আমাদের অলরেডি এসে গেছে। শুধু ইলেকট্রিক ফার্নেস যেটা, সেটার জন্য 70 লক্ষ টাকা লাগে। এটা আমরা অলরেডি এটা টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু ওই সিস্টেমটা করতে গিয়ে যারা টেন্ডার করে তাদের অনেকে নেই, এটাও শিগগির বসে যাবে। আর রাস্তাঘাটের কথা তো বলেই মানে এমন রাস্তা হয়েছে
যে 40-50 বছর ধরে যে রাস্তা হয়নি সেই সব রাস্তা করেছে। কাজেই এইসব কথার কোনো দাম নেই। আর বাই চান্স ও জিতেছে, ঠিক আছে। স্যার, আমরা দেখতে পাই যে বিষয়টা আপনি বললেন, যে আমরা দেখেছি এই যে গত 5 বছর আপনি সেই 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, এবং আমরা দেখতে পাই যে সেখানে 5 বছর আপনি বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছেন, আমরাও আপনাদের সেখানে দেখানোর চেষ্টা করেছি। এবং জনগণ আপনাকে এই 2023 বিধানসভা নির্বাচনের পর কেন বেছে নেয়নি সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে আপনার তরফ থেকে জানতে চাইবো যে কি কারণ ছিল যেখানে আপনি বা আপনার এই ধরনের ফল উঠে এসেছে, এই ধরনের ফল কি আপনি আশা করেছিলেন কিনা? না, একটা জিনিস, এইটাও একটা পরীক্ষা। তো অনেক সময় দেখা যায় পরীক্ষার প্রিপারেশন ঠিক হয়নি, হতে পারে। আমি তো পলিটিক্যাল ব্যাপারটার মধ্যে বিশেষ করে যে সিস্টেম অফ পলিটিক্স যেটা আছে এই ব্যাপারে আমি একটা মেডিকেল কলেজের টিচার, সেই অনুযায়ী আমি দীর্ঘদিন ডাক্তারি করেছি, কিন্তু পলিটিক্স যেভাবে মানে করা হচ্ছে সেটা আমি অভ্যস্ত ছিলাম না, অ্যাকাস্টমড না। তো যাই হোক, টোটালিটি আমাদের পার্টি তো শুধু ব্যক্তিকে প্রজেক্ট করে না। আমরা সব সময় বলি যে আমাদের প্রতীক হচ্ছে পদ্মফুল, যেই সে আসতে পারে। সেখানে আমারও ব্যক্তিগত যেটা অনভিজ্ঞতা ছিল সেটা, প্লাস হয়তো আমাদের প্রিপারেশনটাই ভালো ছিল না। আমি কেস টু কেস বলবো, সেই ক্ষেত্রে আমি আমার দিকটাই বলবো, প্রিপারেশনটা হয়তো ভালো ছিল না। অনেক ফ্যাক্টর আছে, তার জন্য আমাদের দল আপনারা দেখেছেন প্রায়ই এখানে একটা এনকোয়ারি টিম করেছে, সবাইকে ডেকেছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এতে কিছু তথ্য উঠে এসেছে এবং এই সিটটা হারার মতো কোনো কারণ ছিল না। এবং আরেকটা জিনিস জানি যে এখানে সিপিএম জানতো বা এরা জানতো যে ওরা জিততে পারবে না, যেখানে কিন্তু 1-to-1 ফাইট হয়েছে। ত্রিপুরাতে 2টো সিটে 1-to-1 ফাইট হয়েছে, কারণ ওরা জানতো যে ওই ক্যান্ডিডেট বা ওখানে কেউ জিততে পারবে না, যার জন্য সিপিএম এবং বিজেপির ডাইরেক্ট ফাইট হয়েছে। সেখানে কিছু ভোট কংগ্রেসের থেকে গেছে, একটা রেজাল্ট আপনারা দেখেন। আমি তো বলবো অনেক রকম অসুবিধা ছিল আমার ক্ষেত্রে। এখানে আমি পেয়েছি 19,700 ভোট, 1001টা ভোট কিন্তু নোটাতে পড়েছে এবং বেশিরভাগ নোটা ভোট কিন্তু বিজেপির বিপক্ষে গেছে। এখন আপনি 1000 যদি যোগ করেন, আর টোটাল ডিফারেন্স হচ্ছে 1700 ভোটের ডিফারেন্স ছিল। আমাদের ইয়েতে এই 2016 সালে যখন বাই ইলেকশনটা হয়, সেখানে কিন্তু আমাদের ভোট ছিল 12,000-এর মতো। এবার প্রতিমাদি যখন ইয়েতে দাঁড়ালেন, এই লোকসভা ইলেকশনে জিতলেন, তখন উনি পেয়েছিলেন 19,200 ভোট, আর আমি পেয়েছি এবার 19,700 ভোট। এবং এটা হয়েছে, আমি বলবো যেটা আমাদের স্থায়ী এবং পার্মানেন্ট, এটা আমাদের ভোট। আরও যেটা হয়েছে, এই একবার প্রথম একটা ইলেকশন হয়েছে, যে ইলেকশনের বিরোধী পক্ষ একটা কমপ্লেন করেনি। তাতে আমরা আমাদের যে ইলেকশন লোকে দেখে গেছে, আমরা যেহেতু এই সিস্টেমে বিশ্বাস করি, হ্যাঁ আমি হেরেছি, কিন্তু আমি বলবো যে এই লোকগুলো আমাকে যে সমর্থন করেছে 19,700 ভোট, এই 19,700 ভোট এই লোকগুলোর কাছে আমি ঋণী, যার জন্য আমি ইলেকশনের আগে যে কাজটা করতে পারিনি, এখন প্রতিদিন আমি মাঠের মধ্যে পড়ে থাকি। এবং আমি এখন তো ওই পশ্চিম ভুবনবনে একটা ইউপিএসসি আছে, এখানে প্রত্যেক বুধবার আমি গাইনোকোলজিস্ট হিসেবে পেশেন্ট দেখছি। আমার একটা জায়গা আছে ওখানে, এখানে একটা চেম্বার করব, আর এখানে আমি ভলেন্টারি সার্ভিস দেব, একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করার প্ল্যান আছে। সুতরাং হার জিতটা আমি জিত বলবো, এবং মানুষ আমাকে জিতিয়েছে, কারণ অনেক মাল্টি ফ্যাক্টর ছিল এখানটাকে এই পরাজয়ের পিছনে। তার ভিতর থেকে যে আমি 19,700 ভোট পেয়েছি, এটা আমাদের পার্টির যে সিনসিয়ার ওয়ার্কার তাদের কাজ, ডেভেলপমেন্ট যেটুকু হয়েছে এবং মানুষ আমার প্রতি যে আস্থাটা রেখেছে তারই প্রতিফলন। স্যার, আমরা দেখতে পাই এছাড়াও একটি অভিযোগ তিনি বলেন, বা তিনি একটা বিষয় তুলে ধরেছিলেন, অর্থাৎ এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, উনি বলেন যে এই যে এয়ারপোর্টটি বর্তমানে হয়েছে, সে এয়ারপোর্ট জায়গায় আপনি কিছুক্ষণ পূর্বে একটু বলেছিলেন বিষয়টা, যে সেই জায়গায় কিছু একটা বস্তি ছিল, বস্তি এলাকা ছিল, এবং সেখানে বেশ সংখ্যায় লোকের বসবাস ছিল, এবং তাদেরকে সেই এয়ারপোর্টের জায়গাটায় যখন তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে ভূমিহীন করা হয়, তাদের পরবর্তীতে তাদের থাকার জন্য কোনো নাকি ব্যবস্থা করে দেওয়া হয়নি, আর আপনি নাকি সেই সময় বিধায়ক ছিলেন, এই বিষয়টা তিনি বলেন। এরা এত মিথ্যে কথা বলে, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। মানে মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত। এদেরকে উৎখাত কারা করেছিল? সিপিএম করেছিল। শুধু তাই নয়, ওইখানে ওদের টাকা পয়সা যে দেওয়ার কথা, টাকা পয়সাগুলো ওরা মেরেছে। আমি যখন গেলাম, আপনারা যখন যাতায়াত করেন দেখবেন তো এয়ারপোর্টের সাইড দিকে যেটা রাস্তা,
ওরা এয়ারপোর্টের ভিতর দিয়ে আসা যাওয়া করতো। আর আমি তো পরে গেছি এখানটার মধ্যে, এই ভূমিহীন কলোনিটার নাম আসলো কি করে? ওইখানে 3টা বাজার শেড আছে, ঘুরে দেখবেন যে একদম কাঁটাতারের বেড়ার পাশাপাশি গিয়ে 3টা বাজার শেড বানিয়েছে, সেটার মধ্যে লোক বসে না আজ পর্যন্ত, এরকম গোটা বর্ডার জুড়ে এমন জায়গায় ওরা করেছে সেখানে বাজার হওয়ার সম্ভাবনা নাই। এই যে লকাম্বর স্কুলের পাশে এখানে একটা জায়গা আছে, 8টা স্টল বানিয়েছিল বেকারদের দেওয়ার জন্য। কিন্তু তখন জিতেন দাস বোধহয় ছিলেন, প্রফুল্লজিৎ সিনহা এটাকে উদ্বোধন করেছিলেন। কিন্তু আমি যখন এটা নামলাম, এটার মধ্যে আমরা ট্রেস পেলাম না যে এটা কারা করেছে। অনেক ঘুরতে ঘুরতে পশ্চিম যে জেলা পরিষদ সেখান থেকে আরডির কাছ থেকে খুঁজতে দেখা গেল মৌখিকভাবে 2জন লোক এখন যারা 8টা স্টল নিয়েছে 17 লক্ষ টাকা মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট হয়েছে, আমি একটা বেকারকে দিতে পারিনি। এই জন্য বলছি, এখন দেখবেন এয়ারপোর্টের পাশ দিয়ে যে আপনারা যাতায়াত করেন, এই রাস্তা ছিল আগে কখনো? দেখুন তো কত বড় রাস্তা বানিয়েছে। এবং ওখানকার লোকদের মধ্যে যে ক্ষেতের জমিতে যে জল, এই লঙ্কামোড়াটা কিন্তু এটা সম্পূর্ণ ভিলেজ, কিন্তু ওখানের ভিতরে গিয়ে দেখবেন অনঙ্গনগর এটা নাম দেওয়া আছে, এটা পঞ্চায়েতের মধ্যে ছিল, এটাকে ওরা নিয়ে আরবানের মধ্যে নিয়েছে। এই লোকগুলো সব থেকে দরিদ্রতম লোকের মধ্যে এটা। ওইখানকে আমার এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওই লোকগুলোর আর্থিক অবস্থা চিন্তা করে একটা ব্লকে যে সুবিধা পাওয়া যায় ওইখানকার লোকদের ঠিক সেই সুবিধা পাইয়ে দিয়েছি আমাদের সরকার। এই কৃষকগুলোকে সেইভাবে আমরা ওই সাবমার্সিবল ওয়াটার বলেন, জলে, এখন তো সোলার চার্জ বলছি, আরে লোকে জানে বা সবাই জানে অফিসিয়ালি হি ইজ দ্য এমএলএ, কিন্তু বাই প্র্যাকটিক্যালি সবাই জানে ডক্টর দিলীপ দাস এমএলএ, এবং আমার কাছে লোকে সেটা আসে। আমি সব কাজ তাদের প্রতিদিন আমার বাড়ি থেকে দেখবেন। এদের সাথে এরা মিথ্যেবাদী, আমার মনে হয় এখানে এসেছে এইসব কথা বলে। এগুলো দিয়ে হালে পানি পাওয়া যায়, কাজ করতে হবে, মিথ্যা কথা দিয়ে কিচ্ছু হবে না। স্যার, তবে এই যে বিষয়টি তিনি বলেছেন তার কতটুকু সত্যতা রয়েছে? একদম মিথ্যা কথা। গেলেই দেখতে পারেন, আমার সাথে যদি যেতে চান আপনারা চলেন, গিয়ে দেখেন কিভাবে। হ্যাঁ, ওখানে রাস্তাঘাট টাট কিচ্ছু নেই। এই জন্য বলছি যে লঙ্কামুড়া কেন লেগেছে, ওখানে আমরা জল দিচ্ছি, ভূমিহীন কলোনি একটা আছে, বললামই তাকে বাংলাদেশে মানে পাঠিয়েছি, যেখানে যেখানে ডিপ টিউবওয়েল দরকার লাগলে আমরা সেটা বসিয়েছি। এবং মানুষ অসম্ভব দরিদ্র, আমরা তাদেরকে সব সুবিধা, কিষাণ ভাতা বা অন্যান্য ভাতা থেকে শুরু যেখানে যখন যেভাবে তাদের সাহায্য দেওয়া যায় তা দেওয়া আছে। আর এই যে কুকর্মটা, এটা তাদের সৃষ্টি। কারণ তখন এয়ারপোর্টের ভিতর দিয়ে যখন রাস্তা ছিল, আমি তো প্রথম থেকে 2 বছর তো আমি রাস্তাই করা যায় না এখানটার মধ্যে, মানুষের রাস্তা ছাড়েনি, ওরাই লোকদের বাধা দিয়ে তৈরি করেছে যাতে রাস্তা না ছাড়ে। কিন্তু তারপরে তাদের সাথে বুঝিয়ে টুজিয়ে এত চওড়া রাস্তা দেখেন। আপনারা, আমাদের তখন পরিবহন মন্ত্রী ছিলেন রঞ্জিত সিংহ রায়, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাই পিডব্লিউ আমাকে বলেছে, আমি বলছি দেবো না। ওরা 10 ফিট টপ ব্ল্যাক টপ, 10 ফিট যদি ব্ল্যাক টপের রাস্তা করে তাহলে 2টো গাড়ি ক্রস করতে পারবে, আমি এখানে বাধা দিয়েছি। এরপর এখন দেখবেন কত বড় 2টো গাড়ি ট্রাক যাতায়াত করতে পারে, যেখানে বিএসএফ এর একটা পয়েন্ট আছে। কত সুন্দর রাস্তা হয়েছে। এরা অন্ধ, তো এরা দেখে না কিছু বলে এইসব কথাবার্তা বলে, এগুলো সব মিথ্যা কথা। আর যা কিছু ওদের পাপের ফসল আমরা ভুগছি। স্যার, আমরা দেখতে পাই যে এই 2023 বিধানসভা নির্বাচনের পর আপনার 4 বরজলা যে এলাকাটি রয়েছে সেখানে বর্তমানে সিপিআইএম দলের বিধায়ক রয়েছেন। আমরা একটু জানতে চাইবো, এই 5 মাস যাবত আমরা দেখতে পাই যে নির্বাচনের পূর্বে বা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ রয়েছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বা বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতীদের আক্রমণ বা সেই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পেয়েছি। আপনার এলাকার পরিবেশ কেমন রয়েছে? না, এগুলো সারা ত্রিপুরায় ওরা যা সৃষ্টি করেছে, যে একটু আগে আমি রমেশই তো, হ্যাঁ, রমেশের সাথে কথা বলে যেটা শুনলাম আর কি, ওদের যতগুলো দুষ্কৃতি আছে এই সব দুষ্কৃতিকে আমাদের দলের মধ্যে ঢুকে দিয়েছে। এবং এই দুষ্কৃতিগুলো, সিপিএম এর যে দুষ্কৃতিগুলো, এরাই ওদের বাড়িগুলো নষ্ট করছে, আক্রমণ করছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স ফর করাপশন, এদের অনেকেই জেলে ঢুকবে। আমরা মানে সব রেখেছি। হ্যাঁ, আছে, গোলমাল যে নাই এটা নয়। আমরা হঠাৎ করে মানে বরজলাটা এই সারা ত্রিপুরার মধ্যে বা আলাদা হয়ে যাবে, একদম শুদ্ধ হয়ে যাবে এরকম নয়। অশুদ্ধ লোক আমাদের মধ্যে, বেনজলের মধ্যে অনেকে ঢুকে পড়েছে, আমরা তাদের দেখছি, আমরা সামলাচ্ছি, এবং আমরা যখনই বুঝতে পারবো এদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেবো। স্যার, আমরা একটু জানতে চাইবো যে এই যে বর্তমানে বিধায়ক রয়েছেন অর্থাৎ সুদীপ সরকার, উনি
কি রকম কাজ করছেন এলাকায়? আমি তো এখন পর্যন্ত ওকে দেখিনি। আমি দেখলাম কয়েকটা রাস্তা যেটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি, এবং এইটার মধ্যে এসে ওই মাঝখানে ভিজিট করে গেছে। একটা রাস্তা করতে একটা হাতি ভাড়া দিয়ে রাস্তাটা যেটা আছে, আমি এসে 29 লক্ষ টাকা খরচা করে করেছি, কিন্তু দেখা গেল গর্ত হয়ে গেছিল। পিডব্লিউর সাথে কথা বলা, এটা মোহনপুর সাব ডিভিশনে এটারও কাজকর্মটা চলছে বারবার। কিছু কিছু রাস্তা আছে যেগুলো কন্ট্রাক্টর কাজ নিয়ে আবার ছেড়ে দেয়, কারণ এই টেন্ডারের ব্যাপারটা আছে। অনেকগুলো রাস্তা আছে। তারপরে গোয়ালা বস্তির মধ্যে একটা রাস্তা কালভার্টের টাকা আমাদের হাতে ছিল, তারপরে দেখলাম মাঝখানে এসেছে, ওইটুকু মাঝখানে ফেস প্রেজেন্টেশন করেছে। এর বাইরে ও এখনো কিছু কাজ করেনি, বরং ওকে বলুন আপনারা ও কি কি কাজ করেছে। স্যার, আমরা যদি বলি যে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন সুদীপ সরকার, তিনি একজন 10,323-এর শিক্ষক ছিলেন, এবং তিনি যে বিষয়টি বলেন যে 10,323 যদি সিপিআইএম সেখানে সরকারে আসতো তবে 10,323 শিক্ষকদের আজ ভালো দিন আসতো, এবং বিজেপি সরকার তাদেরকে একটি কালো দিন দেখিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আরে ও যত পাপ তো ওদের, তো এই পাপটা তো ওদেরই তো সৃষ্টি। যখন ওদের আমি যেটুকু জানি আর কি, শুধু 45 দিনের টাকা বাঁচাতে গিয়ে, যেমন 2010 সালে না কততে চাকরিটা যদি ছুটির আগে চাকরিটা দিয়ে দিত, তারা সবাই ঢুকে যেত। তো এই যে এদেরকে যে সৃষ্টি করলো, এটা এইভাবে যাদের যোগ্যতা যাদের নাই তাদের দিল কেন? আর ওদের যে বড় লিডার বলেছিলেন তো পাশে আছি, কখন পাশে থেকে ছুটে চলে গেল? কেন এগুলো করলো না? আমাদের সরকার চেষ্টা করছে বিভিন্ন টেট, এই যে শিক্ষার যে চেঞ্জটা হয়েছে সেখানে ওদেরকে কোয়ালিফাই করার বন্দোবস্ত করছে। তাদের মধ্যে অনেকে জিআরবিটি সেটা কোয়ালিফাই করেছে। নাম্বারটা 10,323 আমরা এখন সেটা বলি বটে, এটা নাম্বারটা কমে 8,000-এর কমে চলে এসছে। আমরা ফেজ বাই ফেজ তাদের যোগ্যতা অনুযায়ী ওরা কম্পিটিশন করে ঢুকে যাবে। ওদের পাপের বোঝা আমাদের, ওদের তো দোষ সবসময়, ওদের তো সবসময় মানে এই স্বভাব। তো ওরা ভারতবর্ষের কিছু বিশ্বাস করে না, ভারতবর্ষে মানে না। ওদের যা কিছু ওই চীনে, তাহলে কম্বোডিয়া হবে বা কোথাও হবে, ওখানে যদি কিছু এরা মিছিল করে, কিন্তু আমাদের এখানে যখন কিছু তখন মিছিল দেখা যায় না। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। আস্তে আস্তে, আর যেহেতু আমরা যেটা বলছি লোকাল ফর ভোকাল, মানুষও বুঝে গেছে, তো আমাদের যেই ভোকাল ফর লোকালে আস্তে আস্তে ওরা চলে যাবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না। স্যার, একটি ইলেকশন রয়েছে, আমরা যদি বলি যে যারা বিরোধী পক্ষরা রয়েছে তাদের ইলেকশনটি হচ্ছে যে এমন কিছু খাস জায়গা রয়েছে, যে জায়গাগুলি এলাকার, এই যে 4 বর্জলা এলাকার এমন কিছু খাস জায়গা রয়েছে যা কোন না কোন একটি দলের যুব নেতারা তা দখল করে নিচ্ছে এবং চোরা দামে বিক্রি করছে। এ বিষয়ে আপনি কি বলবেন? আমি কি বলবো, আমাদের দুর্ভাগ্য যে 25 বছরের একটা সরকার আমরা পেয়েছি, ওরা তো কোনো ডেভেলপমেন্ট কিছু করেনি। তো আজকে আমাদের সরকার বা মোদিজি যে কথাটা বলছেন, আমরা বলছি সেলফ রিলায়েন্ট, সেলফ রেসপেক্ট। আমরা বলছি যে চাকরি না চেয়ে চাকরি যাতে গিভার অফ জব। ওরা কি করেছে 25 বছরের আগে? 10 বছর, 35 বছর আমাকে বলেন ত্রিপুরা রাজ্যে 35 বছরে এমন একটা ইন্ডাস্ট্রি বা কিছু করতে পেরেছে? আমাদের যা কটা জিনিস ছিল, সেই আমাদের যে জুট মিল বলুক বা কিংবা টিআরটিসি বলুক, সবগুলো ওরা শেষ করে দিয়েছে। আমরা তখন হাবুডুবু খাচ্ছি। আস্তে আস্তে বেকার সংখ্যা বাড়ছে। 7 লক্ষ বেকার তো ওরা দিয়েই গেছিল, এখন সেই সংখ্যাটা হতে 7.5 লক্ষ তো হয়েছে। আমাদের যে সমস্ত ছেলের, এই যে মনে করেন কিষাণ সম্মান নিধি যে আমরা একটা দিই, এই যে কিষাণ সম্মান নিধি, এরা ভাবতে পেরেছিল যে এক একটা কিষাণ বছরে 6,000 টাকা ঋণে ডুবে যেত, সব কমে গেছে কিষাণরা, আমরা সেটা দিচ্ছি। আজকে একটা লোকের ঘর ছিল না, আজকে লঙ্কামুড়া গিয়ে দেখেন, আমি লঙ্কামুড়াতে আমি বলছি, গিয়ে দেখবেন যে এক একটা বাড়িতে 2 থেকে 3টা করে বিল্ডিং আছে। আমি অনেককে বলেছি যে তোমরা এই কাজ করো, যে মাটির ঘরটি আছে কিছু ছবি তুলে রাখো। কাউকে বলেছি এই ঘরটা ভাঙবে না, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এসে বলতে পারে যে আমরা এইরকম ছিলাম। এত বেশি ঘর, টয়লেট আমাদের তো একদম মানে টয়লেট নাই এরকম কোন, রান্নার গ্যাস যেটা আছে সেটা গ্যাস, জল বললাম তো ওয়াটার, বিদ্যুৎ, এমন সব জায়গা। আরে জায়গার দালালি তো ওরাই করেছে। এই যে জায়গা দালালি ওদের কাজ ছিল, জমি দখল, এই বিক্রি করা, এটা তো তাদের ইন্ডাস্ট্রি ছিল। তাদের কাছে বেকার সমস্যার সমাধান এটা ছিল ইন্ডাস্ট্রি। আমরা এখানে চেক করছি, হ্যাঁ সব জায়গায় আমরা সফল এটুকু বলতে পারি না। আজকে আমাকে একটা পঞ্চায়েতের বানাবো, দিঘালিয়া পঞ্চায়েতটা বানিয়েছি, বিল্ডিং ভেঙে বানিয়েছে খাস জায়গায়। একটা কমিউনিটি হল লঙ্কামুড়া যেতে হয়, মধ্যভুবন বনে বাড়ি থেকে উৎখাত করে এখানে বানিয়েছি। আমি ডিসি অফিস বানাবো, আজকে এত বছর ধরে হয়েছে ডিসি অফিস নাই কেন?
এখানকার রামনগর 10 নম্বরের কাছে থেকে কিন্তু মোহনপুর যেতে লাগতো, 200 টাকা আসা যাওয়া খরচা। বরজলাতে আলাদা ডিসি অফিস হয়েছে, তার জন্য 18.5 ঘন্টা জায়গা ওই যে রাজ ইন্টারকন্টিনেন্টাল পিছনে রেখেছি, এখানে আমরা করব। এরা কি বলে? এরা ডেভেলপমেন্টের কোনো জিনিসই নেই। এরা মানুষকে অশিক্ষিত, গাঁজা থেকে শুরু করে, কোথায় গাঁজা চাষ সব থেকে বেশি হতো? সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। কে ছিল সেখানকার লিডার? এই গাঁজা আর ওই ছেলে মেয়েগুলোকে এইভাবে ভুল পথে পরিচালিত করা, শিক্ষাকে একদম সম্পূর্ণ নষ্ট করে দেওয়া, এই ছিল ওদের। ওরা তো চায় মানুষ অশিক্ষিত থাকুক, মানুষ সরকার নির্ভর হোক, সরকারের পিছনে পিছনে ঘুরুক। কই আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, কই আমাদের তো কোনো কেউ জানে না, তো পরীক্ষা দিচ্ছে যে কোনো ছেলে মেয়ে পেয়ে যাচ্ছে সবাই যোগ্যতা বেসিসে, ওদের তো কোনো অধিকারই নেই। আমরা এই রাজ্যটাকে যেটা বলেছি, এই 5 বছরে রাজ্যের চেহারা পাল্টে যাবে, একদম পুরো পাল্টে যাবে। দেখেন না, শুধু রাস্তাঘাট থেকে যেখানে এখানের মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে, একবার যদি ধস নামে আমাদের 3 মাস থেকে বাণিজ্য বন্ধ থাকতো। কিসের জন্য তখন ওরা কাজ করতো না? কেন তারা লোয়ার পাকে ঠিক করতে পারলো না? লোয়ার পা ঠিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর জেলার যে ডিএমকে সেখানে রাত 10:30টার সময় ফোন করেন। ভাবতে পারা যায় এটা? আজকে লোয়ার পা কথাটা আমাদের কাছে আসে না কেন? 6টা হাইওয়ের কাজ চলছে। এয়ারপোর্টে কৈলাসহর, আমাদের এই কদিনের মধ্যে কৈলাসহর এয়ারপোর্ট, ফেনী নদীর উপর দিয়ে ব্রিজ দেখেন, রাস্তাঘাটে চললেই তো বোঝা যায়, মোহনপুরের দিকে যেতে গেলেও তো বোঝা যায় যে আমরা কোন ত্রিপুরাতে আছি। বললাম তো, হয় আর ওরা কালার ব্লাইন্ড, আর না হলে এই বদনাম করেই ওরা রাজনীতি করে, ওদের কোনো জায়গায় থাকবে না। আমরা তো রেজিস্ট্রি করিনি। স্যার, 2024 লোকসভা নির্বাচন রয়েছে সামনে এবং সেই নির্বাচনের দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। আমরা যদি দেশীয় রাজনীতি দেখি বা ওইদিকে নজর রাখি, যে ইতিমধ্যে কিন্তু একটা গরম পরিস্থিতি রয়েছে, ইন্ডিয়া ভার্সেস এনডিএ আমরা উঠে আসতে দেখছি, বিরোধীরা একজোট হয়ে যায়। আপনি একজন নেতৃত্ব রয়েছেন শাসক দলের, আপনার থেকে আমরা জানতে চাইবো যে এই 2024-এর লোকসভা নির্বাচনকে আপনি কি পার্সপেক্টিভে দেখছেন বা আপনার মতামত কি রয়েছে? আমি কদিন আগে একটা পোস্ট আমার ছিল আর কি, আমি এই পোস্টটা পড়লেই আশা করি আমার উত্তরটা এসে যাবে। এটা চাণক্যের একটা কথা। চাণক্যের উনার মানে দেশের সব চোর ডাকাত যখন এক হবে তখন বুঝবেন দেশের রাজা সৎ এবং নিষ্ঠাবান, চাণক্য। সুতরাং যাদের সাথে কারো কোনো মিল নাই, শুধু নরেন্দ্র মোদীকে হটাতে হবে, তার জন্য যদি প্রিন্সিপাল যদি না হয়, আর ওরা একটা পেয়েছে মিনিমাম এজেন্ডা, কি যেন মিনিমাম পলিসি যেটা হয়। আরে মিনিমাম যদি পলিসি হয় তাহলে ম্যাক্সিমাম কাজটা কোথায় করবে? এর আগে হয়েছিল সিপিএম এর সাথে, আমরা দেখিনি কংগ্রেসের জোট করতে, একটা 5 বছর শেষে তো আর ওরা থাকলো না। সিপিএম এর বিট্রে করা, ওদের কোনো প্রিন্সিপাল নাই, ওরা যেমন ধর্মে বিশ্বাস করে না, ওদের পাপ পুণ্যে বিশ্বাস করে না, এরা বস্তুবাদী দল এবং যেভাবে লাভ হয় সেইভাবে করে। এবং এইটা যেটা আছে, নরেন্দ্র মোদীর সমতুল্য লিডার এখন পৃথিবীতে নাই, এবং মানুষে এটা বিশ্বাস করে হি ইজ ম্যান অফ অ্যাকশন। এবং উনি, আমরা তো জিতবই, আগের বারের থেকে বেশি সিট পেয়ে জিতবো। এই আস্তে আস্তে এই তো দেখলাম যেটা আছে মহারাষ্ট্রের শারদ পাওয়ার দেখলাম, আবার সাথে দেখা, এই কয়েকদিনের মাঝখানে, এখনো তো সময় অনেক আছে, তো ওরা যে নিজেদের লাগবে যখন না প্রধানমন্ত্রী ভাববে আর কি, ওরা কোনোটাই করতে পারবে না। আর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশের যুব সমাজের কেউ বিশ্বাসই করে না। তো সুতরাং নরেন্দ্র মোদী ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, হি হ্যাজ নো সাবস্টিটিউট। নরেন্দ্র মোদী দিয়েই আমরা অনেক জিতেছি। আমি কিসের জন্য আসলাম পলিটিক্সে? আমি মেডিকেল কলেজ থেকে আমি এসেছি, টিচার থেকে এসেছি, কারণ ওই রকম একটা লোক যে এসেছে বহু বছর পরে ভারতবর্ষে, ওই রকম লোক আমরা পাবো না কিন্তু আমাদের জীবদ্দশায়। তাই ওর জন্যই তো আমরা এসেছি। এবং আমাদের ত্রিপুরায় আজকে যে ডাবল ইঞ্জিনের সরকার বলে ওরা হাসাহাসি করে, এই রাস্তাগুলো আমাদের হতো। এই যে আমাদের একটা ডেন্টাল কলেজ, 2টো মেডিকেল কলেজ, আর একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে দলাইয়ের মধ্যে দিকে আছে, কতগুলো ইনস্টিটিউট, ট্রেনিং হায়ার ইনস্টিটিউট হচ্ছে, কত লোক বাইরে থেকে শিক্ষায় বলি, স্বাস্থ্যে বলি, প্রতিটি। আর একটা দলকে তো একটু সময় দিতে লাগবে। আমরা তো সব নতুন, আমাদের যারা এমএলএ ছিল এবার নতুন হয়েছে, আমাদের মন্ত্রীরা যারা আছে কিছু সংখ্যক লোক আগে থেকে আছেন পলিটিক্সে, কিন্তু মন্ত্রী হিসেবে তাদের অনেকেই নতুন। এটা তো মানতে হবে সেভাবে। প্লাস কোন সিস্টেমটাকে আমরা কাজ করছি, ওদের 25 থেকে 35 বছরের যে সরকারের যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে আমরা ধাক্কা দিতে দিতে আমাদের কাজ করাতে হচ্ছে।
সুতরাং আগামী যেটা 2024-এ ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াবার মতো কোনো লোকই নেই। আর আমাদের পার্টি কিন্তু ওই ইলেকশনের সময় নামা পার্টি না, সারা বছরই কিন্তু আমরা কাজ করে করে, এই দেখেন না বক্সনগর আর এই মধুপুরের দিকে যে লোক, কত টিম আমাদের একসাথে কাজ করছে। আর লোকসভা ইলেকশন আর বিধানসভা থিম সম্পূর্ণ আলাদা থাকে। লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নাই এবং লোক ভারতীয় জনতা পার্টিকেই দেবে। স্যার, আমরা দেখতে পাই যে বিরোধী দলের পক্ষ থেকে এমনও কিছু বক্তব্য উঠে আসে যে এই 2024-এর লোকসভা নির্বাচনের পর রাজ্যে নাকি আমূল পরিবর্তন দেখা যাবে, রাজ্য রাজনীতিতেও নাকি পাল্টে যেতে দেখা যাবে অনেক কিছু। এই বিষয়ে কি বলবেন? কোনটা লোকসভার প্রশ্নটা আবার শুনি? লোকসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতেও নাকি বিপুল পরিবর্তন দেখা যাবে। এবার কি জিনিস? হ্যাঁ, আরো ভালো হয়, কারণ আমরা ডাবল ইঞ্জিনের সরকারটা সেটা কন্টিনিউ করব, কোনো অসুবিধা নেই। স্যার, এমনটা বলতে দেখা যায় তাদেরকে যে বর্তমানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের যে বিধায়কদের সংখ্যা সেটা অনেকটা কম রয়েছে, সেটাই তাদের মতামত থাকে যে পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। অ্যাকচুয়ালি যখন সংখ্যাটা একটু কম থাকে না, তখন সবার মনে একটু ভয় থাকে, কি পাবে, পাল্টে গিয়ে কি হবে, এই ভয়টা কি সবার নাই? সবাই কি মন্ত্রী হতে পারবো? সবাই তো মন্ত্রী হতে পারবে না। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমার তো যোগ্যতা কম ছিল না। তো পলিটিক্সে যে মন্ত্রী হয়ে যে সব কাজ করতে পারবে এটা নয়। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনে পিছনে গাড়ি থাকবে, মানুষে আপাতত কিছু সমান টমান জয়ধ্বনি দেয়। যারা গভীরভাবে চিন্তা করে তারা বুঝতে পারে যেটা এমএলএ হিসেবে আমি যা কাজ করেছি, কারণ আমাকে তো আমার পার্টি আইজিএম হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করেছিল। দেখেন আইজিএম হসপিটালে কত রূপ চেঞ্জ হয়েছে, গেলেই বুঝতে পারবেন। আমি তো স্মার্ট সিটি, যেটা তো অ্যাডভাইসারি বডির, এটার চেয়ারম্যান। দেখেন বটজলা থেকে শুরু কতগুলো আমরা চেঞ্জ করেছি। এই যে কোভিডের সময় যে মানুষকে যে রেশনিং দেওয়া এটার আমি চেয়ারম্যান ছিলাম। তারপরে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ভাতা টাতার ব্যাপারটা, সেই ব্যাপারগুলো আমি দেখতাম। অনেকগুলো জিনিস আমাকে দিয়ে রেখেছিল আমার যে সরকার ছিল, আমি সব কাজ করেছি, কোনো অসুবিধা হয়নি। তো সুতরাং আমার পার্টি এরকম না যে ওই মন্ত্রী আমি পাইনি বলে ছেড়ে দেবে, তার এটা আমি বিশ্বাসও করি না, এটা কখনো হবে না। কারণ ম্যাটার অফ প্রিন্সিপাল যদি হয়, আর আমাদের যে মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো কাজ করছে, ওরই তো সাংঘাতিক একটা প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না, তারপরে ইজ ডুইং ভেরি ওয়েল। কারণ এখানে যেখানে শিক্ষা দীক্ষা সততা থাকবে, আমি বিশ্বাস করি যে শিক্ষা দীক্ষা সততা যেখানে আছে সেখানের মধ্যে কোনো খারাপ হওয়ার কোনো কারণ নাই। আর যারা বেশি চালাকি করবে তারা ঠকবে। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আছি আমরা। স্যার, আপনার থেকে জানতে চাইবো যে আপনি গোটা ত্রিপুরাবাসীর জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা রাখতে চাইবেন? আমি একটা কথাই বলবো যে আপনারা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখুন। কারণ এখন দেখেন কতগুলো জিনিস যে চেঞ্জ হয়েছে। আমরা আর্টিকেল যে আমরা 370(35)A যেটা করেছি, এটা কেন করলো না? এটা তো অনেক আগে এটা হওয়ার কথা ছিল না। এটা কংগ্রেস সরকারেরই এই তো ব্যর্থতা। দুইটা জিনিস আমি বলি, শাহবানু কেস, আপনি নিশ্চয়ই শাহবানু কেস 1968-এ এই কেসটা ছিল। ওই মহিলাকে, শাহবানুর তখন 62 বছর বয়স, 5টা ছেলে মেয়ে ছিল। ওর একটা কেস করেছিল যে ওকে যে স্বামী ভালো পজিশনের স্বামী, বলা হয়েছিল যে ওর ভাতাটা মেনটেন্যান্সটা বাড়াতে হবে। গিয়ে গেলো সুপ্রিম কোর্টে গেল, সেখানে হারলো। তখন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সব থেকে বেশি কিন্তু এমপি তখন ছিল, ওরা কি করলো, এইটাকে ওই সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ক্যান্সেল করে, সুপ্রিম কোর্ট বলেছিল এটা বেআইনি, কিন্তু তারপরে ক্যান্সেল করে ওরা তখন বলল কি না, ওই যেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের টাকা থেকে এটা দেওয়া হবে। তারপরে আরেকটা কেস হয়েছিল, সেটা বেশি 2016 সালে আরেকটা কেস, নামটা আমার ঠিক মনে নাই এই মুহূর্তে, সে ঠিক এইরকম কেস করেছিল। কিন্তু এই কেস যখন রেজাল্ট যখন বেরোলো, এইটাকে তারা ট্রিপল তালাকের সাথে লিঙ্ক করে দিল। লিঙ্ক করে দেওয়ার সাথে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, এখান থেকে সুপ্রিম কোর্ট বলল যে ট্রিপল তালাক বেআইনি, তখন আমাদের সরকার তখন সাথে সাথে সেটাকে সাপোর্ট করে দিল, ট্রিপল তালাক আমরা উঠিয়ে দিলাম। এই যে ট্রিপল তালাক, এটা একবার কোনো ভাবলো না সেখানে মুসলিম মহিলা, আমরা মুসলিম মহিলা হিসাবে দেখার দরকার নাই এটাকে। ওই যে মহিলা, সে আমার ভারতের নাগরিক, সে আমার প্রতিবেশী, কেন তার এই মুসলিম মহিলার দুঃখ দরদটা কেন? একটা মেয়ে 5টা বাচ্চা নিয়ে একটা কলমের মধ্যে দিয়ে এখানে টেলিফোনে বলে দিলাম তালাক 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 3 তালাক, সাথে সাথে হয়ে যাবে। কেন এই সেন্সিটিভিটি নাই? এটা মোদির যে সেই সেন্সিটিভিটি আছে। এবং এখন যে কথাটা আসছে আগামী দিনে, এই যে ইউনিফর্ম সিভিল কোড, অনেক আগের কিন্তু এটা সিদ্ধান্ত ছিল, কিন্তু কিছুতেই ওরা করলো না। কাজেই ভারতবর্ষের এখন বিভিন্ন দিক থেকে
অনেকেই হিংসা করে এবং শত্রু আমাদের ভেতরে আছে, বাইরে আছে, তারা ইন্ডিয়ার স্টেবিলিটিকে নষ্ট করতে চায়। এই যে ইন্ডিয়ার নাম দিলেই ভারত হয়ে যায় না, এটাও আমরা সব জানি। এদের কোনো চেষ্টা সফল হবে না। আগামী দিনে মোদীজি প্রধানমন্ত্রী থাকবেন, বিপুল ভোটে জিতবেন এবং আমি আমাদের প্রতিটি ত্রিপুরার যারা আছে তাদেরকে বলবো আপনারা অন্য কিছুর দিকে তাকাবেন না, কারণ কেন্দ্রীয় সরকার আর বিধানসভা এক নয়। কেন্দ্রে আমাদের শক্তিশালী একটা সরকার আমাদের থাকা দরকার। আপনারা ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট যেই দাঁড়াবে তাকে ভোট দিন। একটা ইউনিফর্ম একটা ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ। আজকে দেখেন সেই ইউক্রেনের যুদ্ধ হোক বা সেই ইয়েতে যুদ্ধ হোক, সেখানে যদি কোনো স্টুডেন্টকে যদি রিলিফ করে নিয়ে আসতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনই যথেষ্ট। এক ফোনে 6 ঘন্টা ধরে যুদ্ধ বন্ধ থেকে যায়। কিছু কোথায় গেলে আমেরিকা, রাশিয়া, চায়না, জার্মানি, প্রধানমন্ত্রী সবাই এখন নরেন্দ্র মোদীর কাছে এই চাইছে সাহায্য, যে তুমি এটা দেখো বন্ধ করতে পারো না। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীকে পায়ে ধরে একটা রাষ্ট্রপ্রধান প্রণাম করে তার অটোগ্রাফ নেওয়ার জন্য আমেরিকান পার্লামেন্টের লোক, এমপিরা বসে থাকে। আমরা দেখেছি কোনো দিনের আগে। এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা এইরকম একটা, উনাকে ঋষি আমি বলবো না, কিন্তু হি ইজ ম্যান অফ অ্যাকশন, বাস্তববাদী এবং ভারত মায়ের সন্তান। ঠিক আমরা উনাকে সাপোর্ট করি। আমি সবাইকে বলবো যে আপনারা এই 5টা বছর আবার ভারতীয় জনতা পার্টিকে দিন। দেখেন আপনারা ভারতবর্ষের চেহারা। বিশ্বগুরু যেটা আমরা বলছিলাম, রবীন্দ্রনাথ যেটা বলেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা কিন্তু রবীন্দ্রনাথের কথা নয়, এটা স্বামীজি বলে গেছেন যে ভারতবর্ষ এক। নরেন্দ্র ওইখানে 1893-তে আপনারা দেখেছেন কিভাবে কাঁপিয়েছিল, এবং এখন আমাদের আর এক নরেন্দ্র কিন্তু সারা পৃথিবীকে কিন্তু চমকে দিচ্ছে। আমি জানি ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে এবং ত্রিপুরাবাসী সবাইকে বলবো আপনারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করতে পদ্মফুল চিহ্নে বিজেপিকে ভোট দেবেন, অন্যদিকে তাকাবেন না। কারণ ইন্ডিয়ার নাম দিলে হয় না। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি এবং নরেন্দ্র মোদী বা আমাদের দল রাষ্ট্রবাদে বিশ্বাস করে আমরা রাষ্ট্রের চিন্তা করি, এবং আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোডও আসবে। এটা আমাদের কনস্টিটিউশনই, এটা সুপ্রিম কোর্টেরই কথা, কিন্তু এরা সব বিভ্রান্ত করে মানুষকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম শাসক দলীয় একজন সক্রিয় নেতৃত্ব, আমাদের সাথে ছিলেন 4 বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস স্যার। স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এখনকার একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার। রেশনে কমলো মসুর ডালের দাম। বাংলাদেশের সাথে রেল যোগাযোগ চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগরতলা সাবরুমের যাত্রী সাধারণের কথা ভেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে একটি ডেমো ট্রেন চালু হচ্ছে। একই বলে ডাবল ইঞ্জিনের সরকার। সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চালের মজুদ। 2-1 দিনের মধ্যে সবকটি রেশন শপের মধ্য দিয়ে শুরু হচ্ছে মসুরির ডাল সরবরাহ। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী এদিন জানান, বুধবার রাজ্যে এসে পৌঁছেছে মসুর ডাল। প্রায় 1300 মেট্রিক টন মসুর ডাল এসেছে রাজ্যে। বৃহস্পতিবার থেকে রেশন শপগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে ডাল। মন্ত্রী আরও জানান, আইসিডিএস প্রজেক্টগুলিতেও ডাল পাঠানো হবে মসুর ডাল। রাজ্যে বর্তমানে রেশনের মাধ্যমে দেওয়ার জন্য 40 দিনের মসুর ডাল মজুত রয়েছে। পাশাপাশি মন্ত্রী এও জানান, রেশনে মসুর ডালের দাম কেজি প্রতি 2 টাকা করে কমানো হয়েছে। এখন থেকে এপিএল ভোক্তারা 84 টাকার পরিবর্তে 82 টাকা করে ডাল পাবেন, আর বিপিএল গ্রাহকরা 57 টাকা করে কেজি প্রতি ডাল পাবেন। তিনি জানান, ডাল ছাড়াও চাল, চিনি, লবণ ভালো মজুত আছে রাজ্যে, কোনো সমস্যা নেই। অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে পরিবহন সংক্রান্ত বিষয়গুলোকে জানাতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, দাবি জানানো হয়েছিল আগরতলা সাবরুমের মধ্যে যাত্রী সাধারণের কথা ভেবে ট্রেনের কোচ সংখ্যা বাড়ানোর। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে সেই দাবিও জানানো হয়েছিল বিধানসভায় কয়েকজন বিধায়কের উত্থাপনের পরে।
তিনি বলেন, ডাবল ইঞ্জিনের সরকার একেই বলে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে কোচ নয়, একটি ডেমো ট্রেনই দেওয়া হচ্ছে। এবং এদিন তিনি আরও জানান, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালুর ক্ষেত্রে আরও এক ধাপ এগুলো কাস্টমসের আওতায় নিয়ে আসার গ্যাজেট নোটিফিকেশন বের হয়েছে। আগরতলা এবং সাবরুমে যে এডিশনাল একটা ডেমো ট্রেন, সেই ডেমো ট্রেনেরও কেন্দ্রীয় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, তারও অর্ডার সেখানে বেরিয়েছে। এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। এবং পাশাপাশি আমাদের খাদ্য দপ্তরের যে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো এবং আমাদের যে এসেনশিয়াল কমোডিটিস যে স্টক, সে বিষয় আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত। আপনারা জানেন আমাদের রাজ্যে পরিবহন বিগত দিনে যে জায়গায় ছিল পরিবহন ব্যবস্থা, তার আমূল পরিবর্তন ঘটেছে। বিমান পরিবহন, রেল পরিবহন, ন্যাশনাল হাইওয়ে যে সড়ক পরিবহন, ওয়াটারওয়েজ আমাদের চিন্তা ভাবনা চলছে। এবং আগামী দিনে এই নিশ্চিন্দপুরের আমাদের যে চারিপাড়ার যে রেল লাইন, বাংলাদেশের পার্ট এবং ভারতবর্ষের পার্ট, এই সাইডে এটা যখন তৈরি হবে আগামী ডিসেম্বরের মধ্যে, আমরা আশা করছি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাণিজ্যিক দুয়ার আমাদের খুলে যাবে। ত্রিপুরা রাজ্য যুবক যুবতীরা আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল একটা দিগন্ত আমাদের সূচনা হবে। কিছুদিন আগে আমাদের বিধানসভায়ও এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাবরুম গ্রামগামী যে ট্রেন, সেই ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করতে। কারণ যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। শিশু, স্টুডেন্ট, বয়স্ক মানুষ, মহিলা, যুবক, প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমের মধ্যে। কারণ অনেকে আগরতলা থেকে সাবরুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পরে সেখান থেকে ট্রেনে ফিরে আসে, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। ব্যবসায়ী বন্ধুদেরকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায়ও কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন। এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাবরুমের মধ্যে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেন এবং প্রাপ্তি স্বীকার করে আমাকে চিঠি পাঠান। গত কয়েকদিন আগে আমি সেই চিঠি পাই এবং তাতে বলা হয়েছে, the concerned directorate has been asked for detailed examination on it. উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী হিসেবে আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে যে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এই হচ্ছে অর্ডার, যে আগরতলা এবং সাবরুমের মধ্যে একটা আলাদা ডেমো ট্রেন প্রদান করা হয়েছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে। আগে 3টা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে 4টা হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম, সাবরুম আগরতলা। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল, যেটা আমরা বরাবর বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। যে বলা মাত্র চিঠি প্রদান করা, আজকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনারা নিজেরা জানেন, বাজেট সেশন আমাদের 1 মাসও হয়নি, বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনের পর সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাকে রেসপন্স করেন এবং এই অর্ডার মূলে
আগরতলা এবং সাবরুমে ডেমো ট্রেনের সংখ্যা সেখানে আরেকটা বৃদ্ধি করা হলো আমাদের দাবি মেনে। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের দপ্তরের তরফ থেকে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি যে এটা একটা সফলতা যে আগরতলা সাবরুমের রেল কানেক্টিভিটি নয়, ট্রেন 3খানা চলছে, তার বাইরে আরেকটা ডেমো ট্রেনের সংখ্যা সেখানে বৃদ্ধি করেছেন। এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এবং চিটাগং এর মধ্যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালুর জন্য প্রস্তাব রয়েছে এবং এটা অলমোস্ট ম্যাচিউর স্টেজে রয়েছে। আজকেও এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের একটা মিটিং রয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করতে গেলে দুটো জিনিস খুব দরকার। নাম্বার 1 হচ্ছে ইমিগ্রেশন, আর একটা হচ্ছে কাস্টমস। আমাদের ভারত সরকারের এই গ্যাজেট, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, এবং আমাদের এই আগরতলা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে এক ধাপ আমরা এগিয়ে গেছি। এই গ্যাজেটে বলা আছে যে আগরতলা এয়ারপোর্টকে কাস্টমস যে প্রয়োজনীয়তা রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে, সেই কাস্টমস এর আওতায় আনা হয়েছে, সেটা ঘোষণা করা হয়েছে এই গ্যাজেটের মাধ্যমে। অর্থাৎ আর ইমিগ্রেশনটা আমাদের বাকি রইল। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছেন এই চিঠি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আমি ওনাকে চিঠি লিখেছিলাম, উনি প্রাপ্তি স্বীকার করে আমাকে উত্তর পাঠিয়েছেন এবং আমাকে উনি যেটা বলেছেন, যেটা matter was taken up, we are concerned airline. I have been informed that SpiceJet have secured slots and other SpiceJet আগরতলা টু চিটাগং পর্যন্ত ফ্লাইট চালাবে। আপনারা এটা জানেন, আমরা আগেই ঘোষণা করেছি আমরা গ্যাপ ফান্ড দিচ্ছি 15 কোটি টাকা, তার মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেইড টু স্পাইসজেট অথরিটি। এটা ইমিগ্রেশন করতে হবে। মিনিস্ট্রি অফ হোমকে আমরা লিখেছি, মিনিস্ট্রি অফ হোমকে ইমিগ্রেশনের দায়িত্ব নিতে হবে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স কাস্টমস এর ডিক্লারেশন দেয়, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, যেটা অলরেডি কাস্টমস ডিক্লারেশন হয়ে গেছে, ভারত সরকারের এই গ্যাজেটে বেরিয়েছে। আমাদের বাকি রইল ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র দপ্তর হোম দপ্তরকে বলেছে যে এই ইমিগ্রেশনের জন্য যে সিকিউরিটির দরকার রাজ্য পুলিশ থেকে যদি দেওয়া হয় তবে আমরা খুব শীঘ্রই সেটা ডিক্লেয়ার করে দেব, ইমিগ্রেশনের পার্টটাকে ফাইনাল করে দেব এবং পরবর্তী সময়ে স্পাইসজেট বলছে যে যখন ইমিগ্রেশনটা কমপ্লিট যাবে তখন স্পাইসজেট অপারেশন শুরু করবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, আমিও থাকবো, আমাদের সেক্রেটারি সাহেব থাকবেন, একটা উচ্চ পর্যায়ে মিটিং রয়েছে। এই বিষয়ে আশা করি আমরা রাজ্য সরকারের কাছে যে সহযোগিতা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, সেটা যদি আমরা প্রদান করতে পারি তবে আমাদের ইমিগ্রেশন খুব শীঘ্রই আমরা চালু করব এবং কাস্টমস ইমিগ্রেশন হয়ে যাবে, তখন ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি অপারেশন এটা শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। আপনি কি অসুস্থ? চাকার হবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না, তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া মেডিকেল হলে ডক্টর চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেড, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া মেডিকেল হলে অথবা 70051939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল।
আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে মানে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জীবিত হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে। খুব ভালো পরিষেবা আছে, এখানেও খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। 4-5টা ফিল্টার এখানে এনে দিয়েছেন। যেমন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, ফ্যানের কালেকশন করে দিয়েছেন, সোলার কালেকশন করে, জেনারেটর কালেকশন করে দিয়েছেন উনি। হ্যাঁ, মানে মোটামুটি ভালো একটা পরিষেবা আছে। ডাক্তারের সংখ্যা? ডাক্তার এখনো আছে, ডাক্তার বর্তমানে 4 জন আছে। এর আগে 1জন কি 2জন ছিল, এখন বর্তমানে 4 জন আছে এবং ডেপুটেশনে আসছে, 2-1জন ডেপুটেশনে আরও আসছে। পরিষেবাটা নিয়ে কি, পরিষেবা কিরকম পাচ্ছেন? ভালো পরিষেবা। ডাক্তার কতজন আছে এখানে? পরিষেবা তো ভালো আছে, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু পাইতেছেন না? পরিষেবা কিরকম আর কি? না, এমনি পরিষেবা ভালো লাগে আপনারা যে ধনপুর হাসপাতাল? লাইট, ফ্যান টেনের ব্যবস্থা আছে? পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক আছে? 15 দিন যাবত হাসপাতালে আছে। কি পরিষেবা নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে বা পরিষেবা কিরকম? এখন তো ভালো পরিষেবা, এখন ডাক্তারও আছে, মোটামুটি নার্স টার্স সবাই দুর্গমে কাজ করছে। যেহেতু ডেঙ্গু পজিটিভ ধনপুরে প্রচুর, এখন প্রচুর কাজ করছে ওনারা। কতজন সব কাজ করছে। কতজন চিকিৎসক রয়েছে এখানে? বর্তমানে তো আমার মধ্যে 4 জন রয়েছে। এবং অন্যান্য পরিষেবা যেমন বিদ্যুৎ, পানীয় জলের পরিষেবা ভালো, জেনারেটরও আছে, সোলার লাইটও আছে, ব্যাটারি সব আছে, মোটামুটি ভালো পরিষেবা। বিষয়গুলা সেই পরিকাঠামো মানে কি কি ব্যবস্থা আছে এবং ব্যবস্থাপনা কি একদম সঠিক আছে কি? আমাদের সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা যে উদ্যোগ পেয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যাব টেক, যেটা আমাদের একজন দিয়ে হচ্ছিল না এই আউটব্রেক সিচুয়েশনটা, সেখানে ল্যাব টেক আমরা পেয়েছি। 2 জন ল্যাব টেক আছে, সাথে এএসআর এর ল্যাব টেকও আছে, ব্লাড গ্রো করছি। অনেক সময় আমাদের এইরকম লোডে অনেক সময় কারেন্ট আউটপুট চলে যায়, সেই জন্য আমাদের এখন জেনারেটর সিস্টেম আছে, ইনভার্টার তো আগের থেকেই ছিল, সেখানেও আমরা বুস্ট আপ পেয়েছি সেটা। এরপর আমাদের স্টাফ শর্টেজ যে ছিল, আউটব্রেকে হঠাৎ করে এরকম কিছু স্টাফ শর্টেজ বা স্বাভাবিক ব্যাপার, সেখানে আমরা হায়ার অথরিটি, আমাদের গভর্নমেন্ট বা
হেলথ ডিপার্টমেন্টকে জানানোর পরে আমাদেরকে এই এনাফ ম্যান পাওয়ার দিয়েছে। আমরা এখন ফুললি একদম প্রিপেয়ার্ড ট্যাকেল নিয়ে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে যেগুলো ওপিডি। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার প্রাইভেট থেকে গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি বেসে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয়েন্ট এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেববর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে যেগুলো ওপিডি। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার প্রাইভেট থেকে গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি বেসে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয়েন্ট এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেববর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে। এখানে তো পিএসসি হসপিটাল, এটা আমার মতে সিএইচসি হলে ভালো হতো। কারণ এখানে যেহেতু এখানে ডেঙ্গু একটা ছড়িয়ে পড়েছে, তো সিএইচসি হলে আমরা জীবিত হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত কিছুদিন কিছু ছিল না, যেমন ফ্যান ছিল না, কিছু যেখানে এখানে জেনারেটর ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার যেহেতু বিভিন্ন যেহেতু এখান থেকে রেফার জীবিত হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে। ডিপার্টমেন্টে আমরা কি কাজ করছি, তো সেটা জনগণের কাছে, জনসাধারণের কাছে তুলে ধরা আপনাদের মাধ্যমে। তো আমার সঙ্গে উপস্থিত আছি
আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন, আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরের ডাইরেক্টর এবং স্কিলের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা দেখছেন এবং যারা ত্রিপুরাবাসীকে প্রত্যেককে আমার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে মেনলি আমি বলতে চাইবো যে আমাদের সবচেয়ে একটা বড় বিষয় যেটা আমাদের আগামীতে অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে ইউনিটি মল। সেটা আমাদের যে রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতায় আমরা একটি মল তৈরি করতে যাচ্ছি এবং সেখানে সেটা তৈরি করতে আমাদের টাকা লাগবে, কস্ট লাগবে 130 crore আমাদের লাগবে। তো সেটা আমরা ইউটি করব। জুট মিলের আমাদের যে ল্যান্ড আছে সেখানে 3.60 একর জায়গা রয়েছে। সেই জায়গা নিয়ে আমরা জুট মিলের জায়গাটি কমপ্লেক্সের ভিতরেই আমরা সেটা করতে যাচ্ছি এবং সেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের যে ইউনিটি মল আছে সেখানে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট যে আমাদের যে প্রোডাক্টগুলো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমাদের সেখানে থাকবে এবং সেখানে আমরা শোকেস যে বিভিন্ন ধরনের যাতে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যাতে দেখা যায় সেভাবে আমরা শো করব। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো থাকবে এবং ইউটিও থাকবে। তো আমি আশা করি যে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট যখনই থাকবে এবং আমাদের ত্রিপুরা প্রোডাক্টগুলো সেখানে আমরা যেগুলো আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের যে উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়, তো সেগুলো যারা করেন এবং ত্রিপুরার যে এত ডিমান্ড এবং বাইরেও সেগুলো অনেক ডিমান্ড রয়েছে, অনেক সময় দেখা যায় সেগুলোকে অনেক সময় বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয়। এবং যে আমাদের এই ইউনিটি মলটা যখনই হবে আর্থিক দিক থেকে আমাদের ডেভেলপ হবে, তার পাশাপাশি যা পর্যটকদের যে আকর্ষণ সেটাও বাড়বে। শুধু তাই নয়, তার মাধ্যমে অনেকের যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, যেমন লোকাল প্রোডাক্টগুলো, তার পাশাপাশি এমপ্লয়েড যারা ইউথ রয়েছে, যারা বেকার যুবক যুবতী যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও অনেক আমাদের যে আমরা চাই যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া, সেই ক্ষেত্রে অনেকটা আমি মনে করি যে বেকার যুবতী যারা রয়েছে তাদের অনেকটা কাজে লাগবে, বেনিফিট হবে। তো সেটা একটা বড় দিক যে আমাদের এই যে ইউনিটি মলটা যে হবে সেটা 4 তলা আমাদের ভবন হবে। সেখানে শুধুমাত্র শোরুম থাকবে, প্রায় 80টি শোরুম থাকবে। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শিল্প স্টেটগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য 1200 কোটি টাকা আমরা বিওএ এডিবির আর্থিক সহযোগিতা আমরা চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং সম্পূর্ণ আমার ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ইন্ডাস্ট্রি স্টেটকে পরিকাঠামোকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই 1200 কোটি টাকা। এবং যে এডিবি দ্বারা এটা মঞ্জুর করা হয়েছে, প্রায় 20 কোটি টাকা এই প্রজেক্টের রেডিনেস ফ্রান্সিস ঋণ অনুমোদন করেছিলেন। এবং ডিপিআর আমরা তৈরি কাজ আমরা করছি, যেমন সাত প্রকল্প ক্রয় পরিকল্পনা, দাম দর নথি এবং অন্যান্য যে আমাদের সম্পর্কিত কাজগুলো যে রয়েছে সেগুলো আমরা ডিপিআর তৈরি করছি অতি দ্রুত যাতে করা যায়, সেই দিকে আমরা কাজ করছি।
তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে যে রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে অতি সহজে সেটাকে উৎপন্ন করা যায় এবং সে বাসের মাধ্যমে আর্থিক অনেকে ডেভেলপ করতে পারে। তার জন্য আমাদের যে প্রকল্প রয়েছে ত্রিপুরা বাসের জন্য এডিবি প্রকল্প, ন্যাশনাল ব্যাম্বু মিশন এডিবির সহযোগিতায় বৈদেশিক সাহায্য প্রাপ্ত প্রকল্প হিসেবে নর্থ ইস্টে ভারতের যে বেলুসেন উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এটি ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এবং যেটা আমরা ত্রিপুরা রাজ্যের জন্য একটা যে আত্মনির্ভরের ক্ষেত্রে যারা যুবক যুবতী রয়েছে অথবা যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। কেননা আমরা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্টের জন্য বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার গুরুত্ব দেয়নি, কিন্তু আজকের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের আত্মনির্ভর করা যায় ত্রিপুরাকে। তার জন্য যে যে সেক্টর গুলোতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের বেকার যুবতীরা ইকোনমিক্যালি গ্রো হবে এবং আত্মনির্ভর করা যায়, আমাদের ত্রিপুরা ইকোনমিক্যালি গ্রো হবে, সেই দিকে সেই সেক্টরে আমাদের সরকার ফোকাস করছে, গুরুত্ব দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে ত্রিপুরাকে নির্বাচন করা হয়েছে। যে আমাদের ত্রিপুরা রাজ্যের 49 ডিস্ট্রিক্টের সোনামুখী গ্রামে একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একসাথে 8টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে এবং তার মাধ্যমে অনেকটা আমাদের ত্রিপুরা রাজ্যে যুবক যুবতীরা থেকে শুরু করে আমাদের ত্রিপুরার ইকোনমি বাড়বে এবং প্রাথমিকভাবে যে মূল্য নির্ধারণ আমরা যে অনুমান করেছি সেই টাকা আমাদের যেটা লাগবে, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে 109 কোটি টাকা। সেটা প্রজেক্টটা আমাদের করতে লাগবে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন এবং এডিবি একটা জয়েন্ট ভিজিট আমাদের ত্রিপুরা রাজ্যে করেছেন। সংশ্লিষ্ট যে ব্যক্তিরা সাথে তারা যোগাযোগ করেছেন, বৈদ্যনগর এবং কুমারঘাটের যে শিল্প স্টেট আমাদের যে ইউনিটগুলো রয়েছে সেখানে পরিদর্শন করেছে এবং যাতে সেটাকে দ্রুত করা যায় তার জন্য আমাদের যে ত্রিপুরা ব্যাম্বু মিশনের সাথে প্রয়োজনীয় যে আমাদের সংশোধন অথবা সংযোজন করা সেটাও ওনারা সেই বিষয়েও ওনারা আলোচনা করেছেন। সেটা একটা আমাদের বড় দিক। পাশাপাশি আমরা কিভাবে আরো বেটার কিছু আমরা করতে পারি ত্রিপুরা রাজ্যে এবং আমরা যাতে ইকোনমিক্যালি আরো যাতে গ্রো হতে পারি তার জন্য বৈদেশিক আমাদের চিন্তা ভাবনাও রয়েছে। তো তার জন্য আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আওতাধীন আমাদের চট্টগ্রাম এবং যে মংলা বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন বন্দর থেকে ত্রিপুরার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সরকারের একটি নির্দিষ্ট যে আদেশ জারি করা হয়েছে এবং সেখানে 4টা রোড সিলেক্ট করা হয়েছে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর আখাউড়া আগরতলা, আর দ্বিতীয়টি হচ্ছে মংলা বন্দর আখাউড়া আগরতলা, 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম বন্দর বিবি বাজার শ্রীমন্তপুর এবং চতুর্থটি হচ্ছে মংলা বন্দর বিবির বাজার শ্রীমন্তপুর। এবং এই 4টির যে আমাদের রাস্তা রয়েছে সেই রাস্তার মাধ্যমে আমাদের আসবে এবং আগরতলা হয়ে অন্যান্য যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতেও পণ্য আমাদের ত্রিপুরা থ্রুতে আগরতলা থ্রুতে যেতে পারে এবং
সেই ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে সেটা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে, তার পাশাপাশি পরিবহন যে খরচ যেটা সেটা অনেক কমে পরিবহন করা যেতে পারে। তার পাশাপাশি দ্রুত অনেক সময় অনেক দেরি হতো, তো আজকে সেই দেরি না হয়ে অতি দ্রুত এবং সহজেই পণ্যগুলো পরিবহন করা সেই সুযোগ আমাদের হয়েছে। তো তার জন্য বিশেষ করে ত্রিপুরাবাসী, আমাদের ত্রিপুরা রাজ্য উপকৃত হবে। তার পাশাপাশি যে আমাদের যে একটা রোগ আমরা সত্যিই জানি যে আমাদের সাবরুম, সেই সাবরুমের দিকেও আমাদের যে দিকে সেটা কাজ হয়ে গেছে এবং বাকি যে বাংলাদেশের যে পার্টটা রয়েছে সে কিছু কাজ রয়েছে রাস্তায়, সেগুলো যদি কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায় তাহলে অতি দ্রুত সেই রাস্তাও খুলে যাবে এবং আরো আমাদের ত্রিপুরার জন্য আমাদের আরো ইকোনমিক্যালি আমরা গ্রো হতে পারবো এবং আমাদের যারা ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং যারা ব্যবসা করতে চায় তাদের জন্য অনেক সুবিধা হবে। তার পাশাপাশি আমাদের দপ্তরে আমরা ডিসাইড করেছি, অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি যে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করব এবং রিভিউ মিটিং করছি এবং প্রতিটি ডিস্ট্রিক্টে কিভাবে আমরা সেই ডিস্ট্রিক্টে কিভাবে আমাদের শিল্প গড়ে তোলা যায়, কিভাবে ইয়ুথদের আরো তাদের অ্যাক্টিভ করা যায়, তাদেরকে আত্মনির্ভর করার সহযোগিতা করা যায়, সেই দিকে সেই লক্ষ্য রেখে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করা শুরু করে দিয়েছি। অলরেডি আমরা ঊনকোটি এবং নর্থ ডিস্ট্রিক্টে আমরা করেছি। নেক্সট উইকে আমরা আমাদের টার্গেট যে ধলাই ডিস্ট্রিক্টে করবো। এভাবে আমরা অতি সত্তর ডিস্ট্রিক্টগুলো কভার করব। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সরকার 5 বছর অতিক্রম করেছে। 5 বছরে আমরা আমাদের দপ্তরের সহযোগিতায়, জনগণের বিভিন্ন সহযোগিতায় আমাদের সরকার 5 বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এখনো পর্যন্ত ত্রিপুরা একটি বড় মাপের ইউনিট, যেটা আমরা জানি বিদ্যুৎ সেক্টর বাদেও রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একটি রাবার ট্র্যাক ইউনিট। সেটা একটা বড় বিষয় যে রাবার ট্র্যাক ইউনিট আমরা করতে পেরেছি। তাছাড়াও ত্রিপুরায় টিএমটি বার, তার পাশাপাশি রড প্লাস্টিক ইউনিট, বাসের ফ্লোর টাইলস, কিছু চাপ প্রক্রিয়াকরণ কারখানা, তার পাশাপাশি যে রাইস মিল, যেমন আটা ময়দার যে মিল, রাবারের বিভিন্ন শিল্প ইত্যাদি মতো ছোট মাঝারি আমরা ইউনিট আমরা করেছি ত্রিপুরা রাজ্যে। তো সেটাও কিন্তু বিগত দিনে মাত্র হয়, কিন্তু হয়ে বন্ধ হয়ে যায়, কোনো সেটা গুরুত্ব নেই। কিন্তু আজকে বর্তমান আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করছে যেগুলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের ত্রিপুরাতে হবে সেগুলো যাতে অনবীনত সেটা যাতে বাদ না হয়, সেটা যাতে চলিত ভাবে সেটা চলে যায়, হয়ে যায় ধীরে ধীরে, যাতে করে আরো গ্রো হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বর্তমান সরকার কাজ করছে। এইগুলি ছাড়াও ক্ষুদ্র যে সূক্ষ্ম আমাদের যে আরো উদ্যোগ রয়েছে, যেমন ধরুন আমাদের ত্রিপুরাতে রেজিস্ট্রেশন ইউনিট আছে আমাদের 32,728টি এবং তার মধ্যে মাইক্রো ইউনিট হচ্ছে 31,943টি এবং ছোট ইউনিট হচ্ছে 733টি এবং মাঝারি ইউনিট হচ্ছে 52টি। তো এগুলো একটা বড় দিক, হয়তো অনেকের কাছে ছোট কিছু মনে হতে পারে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা কিন্তু খুব একদিনে সেটা সম্ভব হয় না, সময়ের প্রয়োজন। তো আমাদের 5 বছরের মধ্যে আমরা এগুলো করেছি। তার পাশাপাশি যে আমাদের এছাড়াও গত 5 বছরের বিনিয়োগ, আমাদের এখানে বিনিয়োগের প্রক্রিয়াকরণ আমাদের 156 আমাদের এখানে ইনভেস্ট করেছে। তার যে টাকার সংখ্যাটা হচ্ছে 1,000
91 কোটি এখানে বিনিয়োগ করা হয়েছে। তো কিসের উপরে হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে। তো কিসের উপরে? বাঁশের, আপনারা জানেন বারবার এরকম বলছে বাঁশ আমাদের ত্রিপুরাতে হয় অ্যাভেলেবল, আমাদের আছে। তো বাঁশ, রাবার কাঠ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন শিল্পের মধ্যে বিনিয়োগ আমাদের ইনভেস্ট এখানে ত্রিপুরাতে করা হয়েছে। তার পাশাপাশি যে আমরা দেখেছি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আজকের যুব সমাজরা শুধুমাত্র কি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইন্টারেস্ট তাদের থাকে এবং অন্য দিক থেকে, কিন্তু তাদের যে ত্রিপুরা রাজ্যে যে যারা যুবক যুবতী আছে তারা কিন্তু ইন্ডাস্ট্রির দিকে ইন্টারেস্ট নেই। তাদেরকে ইন্টারেস্ট জাগাতে হবে, যাতে করে তাদেরকে উৎসাহিত করা যায়, যাতে করে শিল্প বিকাশের দিকে তাদের অনুপ্রেরণা যোগানো যায়। তার জন্য আমরা ইদানিং আমরা আলোচনার মাধ্যমে আমরা করেছি যে যুবকদের সচেতন একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সেটা আমরা কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তার এই স্কিমের এই মাধ্যমে যে আমাদের টার্গেট যে প্রতিটি জায়গা থেকে কমপক্ষে 100 জন যুবককে সিলেক্ট করা, তাদের সিলেক্ট করে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করে আমাদের বোধযোগনগর, আপনারা জানেন আমাদের যে সবচেয়ে বড় যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটা আমাদের বোধযোগনগর রয়েছে। সেখানে বিভিন্ন আমাদের শিল্পের যে জায়গাগুলো রয়েছে সেখানে তাদেরকে পরিদর্শন করা এবং তাদেরকে আসার জন্য ইনভাইট আমরা করব এবং তাদেরকে আমরা 2 ধাপে সেটাকে করা হবে। যেমন প্রোগ্রাম প্রথম ভাগে তাদেরকে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো পরিদর্শন করানো হবে। তার পাশাপাশি এটার পরে আমরা তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ আমরা করাবো এবং সেখানে আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা থাকবেন, পাশাপাশি যে ব্যাংকের যারা আছেন তারাও থাকবেন এবং অন্যান্য দপ্তরের আমাদের স্কিলের তারাও থাকবেন, যাতে করে তাদেরকে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালের সুযোগ দেওয়া যায় এবং তাদের লোনের ব্যাপারে হোক বিভিন্ন ভাবে তাদেরকে ব্রিফিং দেওয়া, তাদেরকে যাতে করে তাদের যে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ থাকতে পারে এবং সেই বিষয়টি তাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবং তারা যাতে আমাদের ত্রিপুরাকে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে পুরো ত্রিপুরাকে আমরা গড়তে পারি এবং ভারতবর্ষের মধ্যে যাতে করে আমাদের ত্রিপুরাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে চিহ্নিত করতে পারি সেই দিশাতে আমরা কাজ করতে যাচ্ছি এবং মুখ্যমন্ত্রী যে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। তো ইন্ডাস্ট্রির দিক থেকে আমি এইটুকুই বলবো। পাশাপাশি আমরা যেটা আমাদের স্কিল ডেভেলপমেন্টের পার্ট রয়েছে, তো স্কিল আমরা 5 বছরে আমরা টার্গেট নিয়েছি আগামী 5 বছরে 1 লক্ষ যুবক যুবতী যে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব, ট্রেনিং করাবো, যাতে করে হতে পারে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন টেকনিশিয়ান, ইন্টারনেট, বিভিন্ন বিষয়ে স্মার্ট সিটি সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদেরকে আমরা ট্রেনিং করাবো, যাতে করে তারা ত্রিপুরা স্টেটে এবং ত্রিপুরা স্টেটের বাইরে অথবা অন্য দেশে গিয়ে যাতে করে তারা কর্মসংস্থান যোগাতে পারে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সেই টার্গেট আমরা নিয়েছি। নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে আমরা 801 জনকে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ট্রেনিং করিয়েছি এবং যেমন রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার সহ অন্যান্য বিভিন্ন যে আমাদের যে শ্রমিকরা রয়েছে তাদেরকে আমরা ট্রেনিং আমরা করিয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইস্যু একটা ছিল লং টাইম যেটা ভ্রু শরণার্থী হিসেবে আমরা জানি, তাদেরকেও যেহেতু আমাদের ত্রিপুরাতে তারা স্থায়ীভাবে থাকবে, তাদেরকেও আত্মনির্ভর করতে হবে, সেটা মাথায় রেখে আমরা অলরেডি 80 জনকে আমরা ট্রেনিং করিয়েছি এবং 40 জনের ট্রেনিং করানো হচ্ছে। তার পাশাপাশি যারা পুনর্বাসন প্রাপ্ত উত্তর ত্রিপুরা জেলা, ধলা এবং গোমতী জেলাতে যারা রয়েছে সেখানে আমরা 300 জন
ট্রেনিং করাবো, আমরা শুরু করব। তার পাশাপাশি যে জলজীবন যে মিশন, যে আমাদের জল জীবন মিশন যে রয়েছে, তার মাধ্যমেও কিন্তু আমরা 700 জনকে 400 আমরা সেখানে ট্রেনিং করাবো। তো একটা উদ্দেশ্য হচ্ছে, কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে। সেই লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা আমাদের দপ্তর থেকে আমরা করাচ্ছি। সংকল্প আমাদের ফেজ 2 যেটা, তার মাধ্যমেও আমরা চেষ্টা করছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং যে ঐতিহ্যবাহী দক্ষতার মান উন্নয়ন করে কিভাবে মার্কেটিং করা যায় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রকল্পে ভারত সরকার 8 কোটি টাকার মঞ্জুর দিয়েছে এবং প্রথম কিস্তিতে 1,57,00,000 টাকা বরাদ্দ করেছে এবং আমি আশাবাদী তার মাধ্যমে আমাদের ত্রিপুরার যে যুবক যুবতীরা রয়েছেন, যাদের ইচ্ছে রয়েছে, কেননা কোনো একটা জিনিস ইচ্ছে ছাড়া, ইচ্ছে শক্তি ছাড়া সেটা সম্ভব হয় না। যারা মন থেকে কাজ করবে এবং ইচ্ছে থাকে ট্রেনিং নেবে, তাদের অবশ্যই তারা সুফল পাবে এবং আমরা চাই তাদেরকে আত্মনির্ভর করতে। তো এই স্কিমের মাধ্যমে অনেকে সুযোগ পাবে। আমাদের আরো একটা স্কিম যেটা রয়েছে, স্কিম বলতে পোর্টাল যেটা রয়েছে, NFPS পোর্টাল, তার মাধ্যমে সেখানে রেজিস্টার করা হয়েছে। এখনো পর্যন্ত 9,906 জনকে সেখানে ক্যান্ডিডেট রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠা যুক্ত হয়েছে 206টি এবং এই পর্যন্ত মোট 860টি যে NSAP যে পোর্টালে যুক্ত হয়েছে। তো এভাবে যে পোর্টালটা তৈরি করা হয়েছে, যারা আমি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত দরকার। আগে আমরা দেখতাম সেটা অফলাইনের মাধ্যমে বিভিন্ন ভাবে খুব অসুবিধা হতো। আজকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আজকে কোনো যেতে হচ্ছে না, গাড়ি ভাড়ার খরচ হচ্ছে না, সময় অবশ্যই হচ্ছে না। তার মাধ্যমে আমাদের সরকার চিন্তা করছে খুব অল্প সময়ের মধ্যে ইজিলি যাতে আমাদের কাজগুলো করা যায় এবং আমাদের ত্রিপুরাবাসীরা যারা রয়েছে তাদের যাতে সুযোগ দেওয়া যায়। আমি মনে করি তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো মূল বিষয়টা এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে গ্রো করা এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে যুবক যুবতীদের আত্মনির্ভর করা। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা। এবং যদি আপনারা মনে করেন আরো কিছু রয়েছে যেটা আমাদের যে আপনাদের বলবো, যারা জনজাতি এলাকাতে জনজাতি যে আমাদের যারা যুবক যুবতী যারা রয়েছে তাদেরকেও কিন্তু সহযোগিতা করা দরকার, সেই বিষয়েও আমাদের দপ্তর চিন্তা ভাবনা করেছে এবং আমরা জনজাতি কল্যাণ দপ্তরের আর্থিক সহযোগিতায় আমরা ITES প্রশিক্ষণ এবং ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বার, ফুড প্রসেসিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে 292 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে করে ওরা আত্মনির্ভর হতে পারে। তো জনজাতিদের জন্য কিন্তু আমাদের সবকা সাথ সবকা বিকাশ আমরা বলে থাকি, তাদেরকেও আমরা বাদ দিতে চাই না। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রত্যেককে সমানভাবে এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা জনজাতিদেরকেও গুরুত্ব আমরা দিচ্ছি। যেমন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সেই দপ্তর থেকেও আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং করানো হয়েছে। যেমন এই প্রকল্পে 174 জন দিব্যাঙ্গজনকে
ট্রেনিং থেকে শুরু করে ITES ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 240 জন দুস্থ মহিলাকে লাইফ স্কিল ট্রেনিং করা। তো এইসব একটা উদ্দেশ্য আত্মনির্ভর করা। যেমন আগেও বলেছিলাম জল জীবন মিশনের ব্যাপারে, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমেও 340 জনকে ট্রেনিং করানো হয়েছে এবং আমরা চেষ্টা করি যে তাদেরকে কিভাবে আত্মনির্ভরের জন্য বিভিন্ন প্লেসমেন্ট করানোর ব্যবস্থা কিভাবে করা যায় সেই দিকেও আমরা চেষ্টা করি এবং আমরা টার্গেট নিয়েছি যে প্রতিটি জিপি বিসি থেকে কমপক্ষে 2 জন করে প্রশিক্ষণ দেওয়ার। তার পাশাপাশি যে আমাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করি। রিসেন্টলি যেমন আমরা দেখেছি জাপান আমাদের ছেলে মেয়েরা যাবে, তো সেটা একটা বড় বিষয় যে ভালো অনারিয়াম পাবে, সেখানে স্যালারি পাবে। তো সেটাও কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে কিভাবে তাদেরকে বৈদেশে হোক, আমাদের ভারতবর্ষে হোক, ত্রিপুরাতে হোক, তাদেরকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার, আমাদের দপ্তর কাজ করছে। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল উদ্যোগে রাজ্যে ফার্স্ট ইন্টারন্যাশনাল জব ফেয়ারের রাজ্যে 3399 প্রার্থী রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এর মধ্যে 284 জন প্রার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে উত্তীর্ণ হয়েছে। তো তাদেরকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সুযোগ আমরা করে দিচ্ছি, যাতে করে তাদেরকে বাইরে, যেমন যেটা আমি বলেছিলাম যে জাপান যেতে হলে ইংলিশ তো অবশ্যই লাগে, তার পাশাপাশি জাপানিজ ভাষাও শিখতে হয়, সেটাও আমরা দিল্লিতে আমরা ট্রেনিং করাই। তো এভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তো একটাই লক্ষ্য যে আত্মনির্ভর করা, সেই আত্মনির্ভর করার জন্য আমাদের দপ্তর চেষ্টা করে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, যারা আমাদের ত্রিপুরাবাসী রয়েছে বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন, সমস্ত মিডিয়া বন্ধুদের বলবো যে আমাদের দপ্তরের সঙ্গে যদি কোনো জায়গাতে কনফিউজ থাকে, কোনো কেউ লোন নেবে অথবা কেউ ইন্ডাস্ট্রি করতে চায়, তো যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমাদের সিস্টেমের মধ্যে থেকে আমরা সহযোগিতা করব। তো আমার সঙ্গে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে ডাইরেক্টররা ওনারা রয়েছে, তো তার জন্য অসুবিধা হবে না। ধন্যবাদ আপনাদেরকে। একটা বিষয় বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং ত্রিপুরার জন্য ট্রানজিট এবং ট্রানজিট শিক্ষায় রুটের কথা বলা হয়েছে, 4টি রুটের কথা বলা হয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার সাথে। এগুলি কবে থেকে চালু করার প্রস্তাব রয়েছে বা এগুলি কোন পর্যায়ে রয়েছে? এটা তো নোটিফিকেশন হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এপ্রিল মাসে, এটা অলরেডি রোড আছে। the notification main intent ये আছে কি এটা road transport of goods to India and from India এটা use করতে পারে, এটা already April থেকে শুরু হয়েছে। the intention of saying this in the media in the press conference is that इसको हमें और publicize करने के लिए, क्योंकि ये already protocol route पहले ही था, ये रूट अभी गवर्नमेंट बांग्लादेश ने नोटिफाई भी किया है, उसके लिए कितना चार्जेस होगा उन्होंने वो भी नोटिफाई किया है। तो अभी यहाँ पे हमारे जितने भी ट्रेडर्स हैं, ये अपॉर्चुनिटी हम यूज करके त्रिपुरा से आइदर फ्रॉम अखौरा नहीं तो श्रीमंतपुर से हम चोटाग्राम नहीं तो मोंगला पोर्ट को हम कैसे इसका रूट जो है उसको हम हमारे ट्रेड के लिए कैसे यूज कर सकते हैं, वो हमें देखना चाहिए। They have just started using the roads, इसलिए हमने इंडिया बांग्लादेश जो चैम्बर ऑफ कॉमर्स है उनके इम्पोर्ट एक्सपोर्ट एसोसिएशन जो है इनको हमने अवेयरनेस किया है, बट बहुत सारा पोटेंशियल है, उतना पोटेंशियल यूज नहीं हो रहा है, इट विल स्टार्ट। मैम आज तक বলেছিলাম তো শুরুতে যে ইউনিটি মল এটা কবে নাগাদ কাজটা শুরু হবে, আর যেটা ব্যাম্বো পার্ক যেটা বলেছেন নতুন দিতে
ওটার কাজ কবে নাগাদ শুরু Actually, যেটা আমি বলছিলাম ঊনকোটি ডিস্ট্রিক্টে যেটা হবে সেটা অলরেডি আমরা চেষ্টা করছি, ফাইল আমার কাছে এসেছে, অতি সত্বর সেটাকে টেন্ডার করা অথবা যে সিস্টেম রয়েছে সেটা চালু হয়ে যাবে। এবং আমরা যে ইউনিটি মল যেটা রয়েছে সেটা বারবার সিস্টেমটা একবার যে একটা বিল্ডিং তৈরি করতে হলে যদি সিস্টেম সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে লং টাইম সেটা লাস্টিং করবে না, অথবা সিস্টেমেটিক যদি না হয় তো ইউজ করা যাবে না। তার জন্য আমরা বারবার সেটাকে কিভাবে প্রজেক্ট করলে কিভাবে হবে সেটাকে বারবার, যেমন আজকেও মিটিং ছিল, গতকালকেও ডিসকাশন ছিল, পরশুদিনেও ছিল, তো অলরেডি আমাদের প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে। তো অতি সত্তর যখনই হবে আমি আশা করি এই আমাদের 25 জানুয়ারিতে শুরু হওয়ার কথা। তো আমরা চেষ্টা করছি সেই মলটাকে 1-2 বছরের মধ্যে সেটাকে কমপ্লিট করা। তো সেটা কমপ্লিট হয়ে গেলে আমি আশা করি আপনাদের প্রত্যেকে আমরা ত্রিপুরা রাজ্যের জন্য ভালো হবে, অনেকদিন সেটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং ইকোনমিক্যালি আমাদের গ্রো হবে। রানিং কি সবগুলো আছে না কতটা আছে? ये 32,000 जो 728 है ये हमारा उद्यम पोर्टल में जो रजिस्ट्रेशन हुआ है, ये उद्यम पोर्टल तो रिसेंटली गवर्नमेंट ऑफ इंडिया ने शुरू किया है, उसके बाद ही ये रजिस्ट्रेशन हुआ है, तो मोटा मोटी सब चल रहा है। बट हाउएवर हम अभी एक सर्वे कर रहे हैं पूरा त्रिपुरा में, मतलब पूरा MSME का सेंसस टाइप का एक सर्वे होगा जो अभी हमने टेंडर भी किया है, मे बी 1 मंथ नहीं तो 40 डेज में ये शुरू होगा, तब हमें पता चलेगा ये 32,000 में एग्जैक्टली कितना वर्क कर रहे हैं। उसके अलावा भी 32,728 इसके अलावा भी बहुत सारे यूनिट्स हैं जो रजिस्टर नहीं हुए हैं, उसका भी हमें इंफॉर्मेशन मिलेगा। प्रॉब्ली नेक्स्ट प्रेस कॉन्फ्रेंस तक हम लोग उस डेटा से रेडी रहेंगे। राज्य में বর্তমানে কটা সীমান্ত হাট রয়েছে এবং কটা চালু অবস্থায় রয়েছে, বা যদি চালু অবস্থায় না থাকে কবে থেকে এগুলো চালু হবে, কি পরিকল্পনা রয়েছে? আমাদের ত্রিপুরাতে দুটো চালু হয়ে আছে অলরেডি, এবং আমাদের দুটো কাজ চলছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 9টি আমরা প্রস্তাব দিয়েছি। সেটা শুধুমাত্র আমাদের দেশের অনুমোদন হবে না, সেটা বাংলাদেশের সঙ্গে দুই দেশেরই অনুমোদন থাকতে হবে, তবে সেটা সম্ভব হবে। তবে আমরা ট্রাই করছি যাতে আরো বর্ডার হাট করা যায়, আমাদের যাতে ইকোনমি গ্রো করা যায়, এবং আমাদের যাতে ত্রিপুরাকে উন্নত করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আরো 9টি আমরা পাঠিয়েছি। এখন শুধু সাবরুম এটাই খোলা আছে, বাকিটা তো বন্ধ আছে না, আমাদের যে এখানে কমার্স সাগর রয়েছে সেখানে কিছু একটা ছিল, সেটা কাজ মোটামুটি সেটা হয়ে গেছে, সেটাও চালুর পর্যায়ে এখন বর্তমানে আছে। এটা কিছু রিপেয়ার মেইনটেনেন্স হইতাছে, এটা হওয়ার পরেই এটা শুরু হয়। কমলপুর আর ধর্মনগরের সেটা কাজ চলছে। আমাদের জুট মিল ডেভেলপমেন্টে কোনো প্ল্যান আছে কি, যদি ওই জায়গাতে আপনারা ইউনিটি মল করছেন, জুট মিলকে নিয়ে আরো কিছু করার সম্পর্কে? বর্তমানে আমরা কেননা আমাদের মেনলি আমরা দেখেছি এই জায়গাটা খালি পড়ে আছে, তার জন্য কেননা আমরা লং টাইম দেখেছি যখন থেকে যে জুট মিল চালু হয়েছিল সেই তখন থেকে কোনো প্রফিট হচ্ছে না, লসে চলছে। তো তার জন্য আমরা চিন্তা করেছি, আলোচনা করেছি কিভাবে সেটাকে গ্রো করা যায়। আমাদের বিভিন্ন সরকারি স্টাফ রয়েছে এবং যে আমাদের তাদের যে স্যালারি রয়েছে সেই দিক থেকে চিন্তা করলে আমাদের অনেক লস চলছে। তো তার জন্য আমরা কি করেছি যে সেই জায়গাতে আমরা ইউনিটি মল করছি, এবং আমি মনে করি জুট মিলের চেয়েও সেটা আমাদের প্রফিট হবে ইউনিটি মলটা, এবং ভবিষ্যতে আমরা আগামীতে আরো কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করছি, এবং সেটা আমরা সকলে মিলে এবং আগামীতে আমরা ডিসকাশন করব, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে আমরা ডিসকাশন করব যে জিনিসটাতে আমাদের লাভ হবে, ত্রিপুরা জনগণের লাভ হবে, সেটাই আমরা অবশ্যই করব। এবং আপনাদেরও যদি কোনো ধরনের পরামর্শ থাকে, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যারাই দেখছেন যদি মনে করেন ওনাদের কোনো সাজেশন রয়েছে, আমরা সেটাও বিবেচনা করে যদি ভালো হয় তাহলে সেটাও আমরা গ্রহণ করব। ধন্যবাদ। एडीबी का जो नाम ने बताया था मिनिस्टर मैडम ने 1200 करोड़ का प्रोजेक्ट हमारा सैंक्शन हुआ है। तो ये प्रोजेक्ट फाइनेंस फंड रिलीज करने से पहले हमें डीपीआर सबमिट
তো অনেকগুলো প্রকল্প রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট একটা প্রকল্প রয়েছে, আইটিআই এর প্রকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিষয় হচ্ছে ম্যান পাওয়ার। এখনো পর্যন্ত আপনাদের ম্যান পাওয়ারের অবস্থা কি, আর গত 5 বছরে আপনারা কতটা রিক্রুটমেন্ট করতে পেরেছেন বা কোনো প্রসেসে আছে কিনা যদি একটু গাইড করতে পারেন। इंडस्ट्री दफ्तर में हम ITIs में कुछ इंस्ट्रक्टर्स को हमने लिया है एंड ऑल्सो अदर प्रोसेस इज ऑल्सो देयर। आपने तो सही बोला कि बहुत सारा गैप्स है, उसका एनालिसिस हुआ है, तो हम उसका अभी रिक्रूटमेंट रूल्स फ्रेम कर चुके हैं। शॉर्टली हमारे यहाँ पे रिक्रूटमेंट भी होगा बोथ इन ITI एज वेल एज इंडस्ट्री डिपार्टमेंट। আমাদের স্কিল ডেভেলপমেন্টে মূলত PMU কাজ করে, এখানে 11 জন PMU যুক্ত আছেন। আর ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে ডেপুটেশনে 4 জন আছেন, ওরা কাজ করছেন এবং আমরা একটা প্রপোজাল প্লেস করেছি যে মানে এইরকম ভাবে আরো কিছু নেওয়ার ব্যবস্থা হয়েছে। আরো কিছু আছে? धन्यवाद सुभाष। এরা এত মিথ্যে কথা বলে না, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। কোথায় কাজ আছে সব থেকে বেশি হতো? সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমার তো যোগ্যতা কম ছিল। পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। নানান তরফ থেকে নানান বক্তব্য থাকে এবং সেই বক্তব্যগুলির স্পষ্টীকরণ তুলে ধরতে আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যারা আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, যারা ফেস রয়েছেন, তাদের সাথে আমরা আলোচনায় থাকার চেষ্টা করি এবং তাদের কি মতামত রয়েছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং বিভিন্ন তরফ থেকে যে অভিযোগগুলি উঠে আসে তার খোলাসা করার জন্য আমরা প্রতিনিয়ত থাকি। আজ আমাদের স্টুডিওতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি একজন পরিচিত চেহারা, আপনাদের প্রত্যেকেরই পরিচিত, অর্থাৎ 4 বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন ডক্টর দিলীপ দাস স্যার। স্যার প্রথমে স্বাগত আপনাকে। নমস্কার পূজা। যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো স্যার, 2023-এর বিধানসভা নির্বাচন আমরা উৎসবের মেজাজে অনুষ্ঠিত হতে দেখি। 2023-এর নির্বাচনের পর আমরা রাজ্যের বুকে আবারও পূর্বের যে 5 বছরের সরকার ছিল বিজেপি IPFT জোট সরকারকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসতে। 2023-এর পর বা জয়যুক্ত হওয়ার পর আজ প্রায় 5 মাসের মাথায় রয়েছে, কেমন ভাবে দেখছেন বিজেপি সরকারের শাসনকালকে? ভালো, এবং আমাদের যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেন এবং আমাদের সরকারের যা নীতি নির্ধারণ আছে, যা প্রজেক্ট আছে সেই অনুযায়ী একটা সুষ্ঠুভাবে সুস্থভাবে একটা কাজ করার একটা প্রয়াস উনি চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে ওনার মন্ত্রিসভাকেও সেই দিকেই উনি নিয়ে যাচ্ছেন। স্যার আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে এই এলাকায় যিনি বিধায়ক বর্তমানে অর্থাৎ CPIM দলের যিনি জয়ী প্রার্থী রয়েছেন সুদীপ সরকার স্যার এসেছিলেন এবং উনি বলেন যে গত 5 বছরে এই এলাকায় নাকি একটিও উন্নয়নমূলক কাজ হয়নি এবং তিনি আপনার থেকে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন আপনি যদি একটা উন্নয়নমূলক কাজ ওনাকে দেখাতে পারেন। এই কথাটা বাকি স্টুডিওতে এসে বলেছে, ওর বাড়ি যেখানে লঙ্কা মোড়ে ওখানে গিয়ে বলুক। আমি তো বলবো এরা হয় অন্ধ, না হলে ওদের জাতি বা প্রফেশন যেটা আছে, পলিটিক্স যেটা আছে, ওরা এমন হিংসাপরায়ণ এবং ওরা ইচ্ছাকৃত দেখে না। নাহলে লঙ্কামুড়ে আমাকে লোকে বলে যে আমি নাকি লঙ্কামুড়ের MLA। একটা বুথের মধ্যে 26টা রাস্তা করেছি। এখনো যে রাস্তাগুলো দেখা যাবে যে লঙ্কামুড়ের স্কুল থেকে শুরু করে
ওইখানে লঙ্কামুড়া যেটা যে শ্মশান ছিল, এখানে একটা 1 নম্বর ওয়ার্ডে একটা শ্মশান ছিল, বহু বছর ধরে এই রাস্তাটা, এইটা থেকে শুরু করে একটা যেটা আমি বসিয়েছি, যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সেটা কোথাও হয়নি। এটা হলো পশ্চিম ভুবন 80 কোটি টাকা খরচা করেছে। তাতে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের প্রায় 5,500 বাড়িতেও একদম বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে এবং প্রায় 50,000 লোক সেখানে বেনিফিটেড হবে। ওর বাড়ি যেখানটায় 23 নম্বর ওয়ার্ডে 23 নম্বর বুথের কাছাকাছি, যেটা হয়তো আমার জানা নাই কেউ করেছে কিনা, 23 নম্বর বুথ, এখানে একটা ভূমিহীন কলোনি আছে। এয়ারপোর্টকে যখন সাজানো হয় তখন কিছু লোককে এখানকে সরিয়ে ওই দিকে দেওয়া হয়েছিল। ওখানে প্রায় 250 খানের মতো জায়গা আছে কাঁটাতারের ভেতরে আমাদের জায়গা। ওখানকার কৃষক না সারা বছর জল পায় না, চাষ করতে পারে না। ওখানে একটা ইন্ডিয়ান ল্যান্ডে, ওইটাও ইন্ডিয়ান ল্যান্ড, কাঁটাতারের বেড়ার ভেতরে ওইখানে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে বাংলাদেশের যে আমাদের জায়গা আছে ওখানে জল যাতে দেওয়া যায় কৃষিতে, সেই পাইপলাইনও আমি বসিয়ে দিয়েছি। এটা যদি না দেখে তাহলে এদের যা স্বভাব আর কি, ওদের যা স্বভাব, আমি তো জানি না, ফেস টু ফেস ওরা বসে না, তো এসেছে। যাই হোক, ভাগ্যিস লঙ্কামুড়া গিয়ে ওকে বলেন, আমি ওকে চ্যালেঞ্জ দিচ্ছি, লঙ্কামুড়া বাজারে দাঁড়িয়ে এই কথাটা বলুক যদি হিম্মত থাকে। সম্পূর্ণ মিথ্যা, এরা অন্ধ, আর নাইলে এত মোটিভেটেড, ওদের যে রাজনৈতিক ধরন, সেই জন্য ওরা এই কথাবার্তা বলে। এবং এই যে স্বভাব এবং চরিত্র ওদের, এই জন্য ওরা সারা ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে। ত্রিপুরাতে আগামী যে দিন আসছে ওরা আরো কমে যাবে। মানুষ এদের এই মিথ্যা কথা শুনতে শুনতে অভ্যস্ত। আমাদের একটাই জিনিস হচ্ছে, আমরা ভুলটা স্বীকার করতে পারি আর আমরা মিথ্যা কথা বলি না। মানুষকে যেটা করতে পারবো ততটুকুই বলি। এবং আমি যা করেছি, আমি যথেষ্ট বেশি করেছি। আমি আজকে আমার গাড়িতে আছে, আমি দিয়ে দিতে পারি, আমার কাছে লিফলেট আছে, আপনারা দেখে নেবেন এবং সময় পেলে এটাকে আপনারা প্রচার করবেন কি করেছি। এই যে এখানে চিনায়ানি শ্মশানটা, ত্রিপুরাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল ফার্নেস বসেনি, কিন্তু ওইটাকে আমাদের অলরেডি এসে গেছে। শুধু ইলেকট্রিক ফার্নেস যেটা, সেটার জন্য 70 লক্ষ টাকা লাগে। এটা আমরা অলরেডি এটা টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু ওই সিস্টেমটা করতে গিয়ে যারা টেন্ডার করে তাদের অনেকে নেই, এটাও শিগগির বসে যাবে। আর রাস্তাঘাটের কথা তো বলেই মানে এমন রাস্তা হয়েছে যে 40-50 বছর ধরে যে রাস্তা হয়নি সেই সব রাস্তা করে। কাজেই এইসব কথার কোনো দাম নেই। আর বাই চান্স ও জিতেছে, ঠিক আছে। স্যার, আমরা দেখতে পাই যে বিষয়টা আপনি বললেন, যে আমরা দেখেছি এই যে গত 5 বছর আপনি সেই 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, এবং আমরা দেখতে পাই যে সেখানে 5 বছর আপনি বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছেন, আমরাও আপনাদের সেখানে দেখানোর চেষ্টা করেছি। এবং জনগণ আপনাকে এই 2023 বিধানসভা নির্বাচনের পর কেন বেছে নেয়নি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে আপনার তরফ থেকে জানতে চাইবো যে কি কারণ ছিল যেখানে আপনি বা আপনার এই ধরনের ফল উঠে এসেছে, এই ধরনের ফল কি আপনি আশা করেছিলেন কিনা? না, একটা জিনিস, এইটাও একটা পরীক্ষা। তো অনেক সময় দেখা যায় পরীক্ষার প্রিপারেশন ঠিক হয়নি, হতে পারে। আমি তো পলিটিক্যাল ব্যাপারটার মধ্যে বিশেষ করে যে সিস্টেম অফ পলিটিক্স যেটা আছে, এই ব্যাপারে আমি একটা মেডিকেল কলেজের টিচার, সেই অনুযায়ী আমি দীর্ঘদিন ডাক্তারি করেছি, কিন্তু পলিটিক্স যেভাবে মানে করা হচ্ছে সেটা আমি অভ্যস্ত ছিলাম না, অ্যাকাস্টমড না। তো যাই হোক, টোটালিটি আমাদের পার্টি তো শুধু ব্যক্তিকে প্রজেক্ট করে না। আমরা সব সময় বলি যে আমাদের প্রতীক হচ্ছে পদ্মফুল, যেই সে আসতে পারে। সেখানে আমারও ব্যক্তিগত যেটা অনভিজ্ঞতা ছিল সেটা, প্লাস হয়তো আমাদের প্রিপারেশনটাই ভালো ছিল না। আমি কেস টু কেস বলবো, সেই ক্ষেত্রে আমি আমার দিকটাই বলবো, প্রিপারেশনটা হয়তো ভালো ছিল না। অনেক ফ্যাক্টর আছে, তার জন্য আমাদের দল আপনারা দেখেছেন প্রায়ই এখানে একটা এনকোয়ারি টিম করেছে, সবাইকে ডেকেছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এতে কিছু তথ্য উঠে এসেছে এবং এই সিটটা হারার মতো কোনো কারণ ছিল না। এবং আরেকটা জিনিস জানি যে এখানে সিপিএম জানতো বা এরা জানতো যে ওরা জিততে পারবে না, যেখানে কিন্তু 1-to-1 ফাইট হয়েছে। ত্রিপুরাতে 2টো সিটে 1-to-1 ফাইট হয়েছে, কারণ ওরা জানতো যে ওই ক্যান্ডিডেট বা ওখানে কেউ জিততে পারবে না, যার জন্য সিপিএম এবং বিজেপির ডাইরেক্ট ফাইট হয়েছে। সেখানে কিছু ভোট কংগ্রেসের থেকে গেছে। একটা রেজাল্ট আপনারা দেখেন, আমি তো বলবো অনেক রকম অসুবিধা ছিল আমার ক্ষেত্রে। এখানে আমি পেয়েছি 19,700 ভোট, 1001টা ভোট কিন্তু নোটাতে পড়েছে।
এবং বেশিরভাগ নোটা ভোট কিন্তু বিজেপির বিপক্ষে গেছে। এখন আপনি 1000 যদি যোগ করেন, আর টোটাল ডিফারেন্স হচ্ছে 1700 ভোটের ডিফারেন্স ছিল। আমাদের ইয়েতে এই 2016 সালে যখন বাই ইলেকশনটা হয়, সেখানে কিন্তু আমাদের ভোট ছিল 12,000-এর মতো। এবার প্রতিমাদি যখন ইয়েতে দাঁড়ালেন, এই লোকসভা ইলেকশনে জিতলেন, তখন উনি পেয়েছিলেন 19,200 ভোট, আর আমি পেয়েছি এবার 19,700 ভোট। এবং এটা হয়েছে, আমি বলবো যেটা আমাদের স্থায়ী এবং পার্মানেন্ট, এটা আমাদের ভোট। আরও যেটা হয়েছে, এই একবার প্রথম একটা ইলেকশন হয়েছে, যে ইলেকশনের বিরোধী পক্ষ একটা কমপ্লেন করেনি। তাতে আমরা আমাদের যে ইলেকশন লোকে দেখে গেছে, আমরা যেহেতু এই সিস্টেমে বিশ্বাস করি, হ্যাঁ আমি হেরেছি, কিন্তু আমি বলবো যে এই লোকগুলো আমাকে যে সমর্থন করেছে 19,700 ভোট, এই 19,700 ভোট এই লোকগুলোর কাছে আমি ঋণী, যার জন্য আমি ইলেকশনের আগে যে কাজটা করতে পারিনি, এখন প্রতিদিন আমি মাঠের মধ্যে পড়ে থাকি। এবং আমি এখন তো ওই পশ্চিম ভুবনবনে একটা ইউপিএসসি আছে, এখানে প্রত্যেক বুধবার আমি গাইনোকোলজিস্ট হিসেবে এখানে পেশেন্ট দেখছি। আমার একটা জায়গা আছে ওখানে, এখানে একটা চেম্বার করব, আর এখানে আমি ভলান্টারি সার্ভিস দেব, একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করার প্ল্যান আছে। সুতরাং হার জিতটা আমি জিত বলবো, এবং মানুষ আমাকে জিতিয়েছে, কারণ অনেক মাল্টি ফ্যাক্টর ছিল এখানটাকে এই পরাজয়ের পিছনে। তার ভিতর থেকে যে আমি 19,700 ভোট পেয়েছি, এটা আমাদের পার্টির যে সিনসিয়ার ওয়ার্কার, তাদের কাজ, ডেভেলপমেন্ট যেটুকু হয়েছে, এবং মানুষ আমার প্রতি যে আস্থাটা রেখেছে, তারই প্রতিফলন। স্যার, আমরা দেখতে পাই এছাড়াও একটি অভিযোগ তিনি বলেন, বা তিনি একটা বিষয় তুলে ধরেছিলেন, অর্থাৎ এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, উনি বলেন যে এই যে এয়ারপোর্টটি বর্তমানে হয়েছে, সে এয়ারপোর্ট জায়গায় আপনি কিছুক্ষণ পূর্বে একটু বলেছিলেন বিষয়টা, যে সেই জায়গায় কিছু একটা বস্তি ছিল, বস্তি এলাকা ছিল, এবং সেখানে বেশ সংখ্যায় লোকের বসবাস ছিল, এবং তাদেরকে সেই এয়ারপোর্টের জায়গাটায় যখন তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে ভূমিহীন করা হয়, তাদের পরবর্তীতে তাদের থাকার জন্য কোনো নাকি ব্যবস্থা করে দেওয়া হয়নি, আর আপনি নাকি সেই সময় বিধায়ক ছিলেন, এই বিষয়টা তিনি বলেন। এরা এত মিথ্যে কথা বলে, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। মানে মিথ্যা বলার একটা সীমা থাকা উচিত। এদেরকে উৎখাত করেছিল, পিএম করেছিল, শুধু তাই নয়, ওইখানে ওদের টাকা পয়সা, যে দেখো তো টাকা পয়সা ওরা মেরেছে। আমি যখন আপনারা যাতায়াত করেন, দেখবেন তো এয়ারপোর্ট সাইড দিকে যেটা রাস্তা, ওরা এয়ারপোর্টের ভিতর আসা যাওয়া করতো। আমি তো পরে গেছি সেন্টার মধ্যে, এমিন কলোনিটা নাম আসলো কি করে? ওইখানে তিনটা বাজার, সেটা ঘুরে দেখবেন যে একদম কাঠকাতার বেড়ার পাশাপাশি 3টা শেড বানিয়েছে, সেটার মধ্যে বসে না আসপট, এরকম গোটা বর্ডার জুড়ে এমন জায়গায় ওরা রয়েছে, সেখানে বাধা হওয়ার সম্ভাবনা নেই। এই যে স্কুলের আছে, এখানে জায়গা আছে, 8 স্টল বানিয়েছিল, 8 স্টল বানিয়েছিল ব্যাগদার দেওয়ার জন্য। কিন্তু তখন জিতে দাসবুদ্ধ ছিলেন, প্রফুল্লজিৎ এটাকে উদ্বোধন করেছিলেন। কিন্তু আমি যখন নামলাম এটার মধ্যে, আমরা ট্রেস পেলাম না যে কারা করেছে। অনেক ঘুরতে ঘুরতে পশ্চিম যে জেলা পরিষদ, সেখান থেকে আন্টির কাছ থেকে খুঁজতে দেখা গেল মৌখিক 2জন লোক 8টা স্টল নিয়েছে, 17 লক্ষ টাকা মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট হয়ে, আমি একটা কারকে দিতে পারিনি। এই জন্য এখন দেখবেন এয়ারপোর্টের পাশ দিয়ে যে আমরা যাতায়াত করেন, রাস্তা ছিল আগে কোনো, দেখুন তো বড় রাস্তা বানিয়েছে। এবং ওখানকার লোকদের মধ্যে যে ক্ষেত জমিতে যে এই লঙ্কা মোড়া, কিন্তু এটা সম্পূর্ণ বীজ, কিন্তু ভিতরে দেখবেন অননগর নাম দেওয়া, এটা পঞ্চায়েতের মধ্যে ছিল, এটাকে ওরা নিয়ে আরনের মধ্যে নিয়েছে। এই লোকগুলো সব থেকে দরিদ্রতম লোকের মধ্যে, ওইখানকে আমার যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কথা বলে, ওই লোকগুলোর আর্থিক অবস্থা চিন্তা করে, একটা ব্লকে যে সুবিধা পাওয়া যায়, ওইখানকার লোকদের ঠিক সেই সুবিধা পাইয়ে দিয়েছে আমাদের সরকার। এই কৃষকগুলোকে সেই আমরা সাবমার্সিবল ওয়াটার বলেন, জলে এত সোলার চার্জ বলছি, আর লোকে জানে, সবাই জানে অফিসিয়ালি হি ইজ দ্য এমএলএ, কিন্তু প্র্যাকটিক্যালি সবাই জানে ডক্টর দিদাস এমএলএ। এবং আমার কাছে লোকেটা আসে, আমি সব কাজে প্রতিদিন আমার দিকে দেখবো। এদের সাথে মিথ্যেবাদী, আমার মনে হয় এসেছে এই কথা বলে, এগুলো দিয়ে খালে পানি পাওয়া যায়, কাজটা হবে, মিথ্যা দিয়ে কিচ্ছু হবে। তবে এই যে বিষয়টি তিনি বলেন, তার কতটুকু সত্য রয়েছে? একদম মিথ্যা। গেলে তারপর আমার সাথে যদি যেতে চান, ওরা চলেন, গিয়ে দেখ কিভাবে। হ্যাঁ, ওখানে রাস্তাঘাট কিচ্ছু নেই। এটা বলছি যে লঙ্করা কেন লেগেছে, ওখানে আমরা দুধ দিচ্ছি, বিন কলোনি একটা বললামই তাকে বাংলাদেশে মানে পাঠিয়েছি,
যেখানে যেখানে ডিপটেল দরকার লাগলে আমরা সেটা বসিয়েছি, এবং মানুষ অসম্ভব দরিদ্র, আমরা তাদেরকে সব সুবিধা, ভাতা, অন্যান্য ভাতা শুরু যেখানে যখন যেভাবে তাদের সাহায্য দেওয়া যায় তা দেওয়া আছে। আর এই যে কুকুরটা, এটা তাদের স্মৃতি। কারণ এখন এয়ারপোর্টের দিয়ে যখন রাস্তা ছিল, আমি তো প্রথম দিকে 2 বছর তো আমি রাস্তায় করা যায় মধ্যে, মানুষের রাস্তা ছাড়েনি, ওরাই লোক বাধা দিয়ে করেছে যাতে রাস্তা না ছাড়ে। তারপরে তাদের সে বুঝিয়ে টুজিয়ে এত চওড়া রাস্তা দেখেন। আপনারা আমাদের তখন প্রধানমন্ত্রী ছিলেন অজিত সিং, ওরা চিফ সেক্রেটারি যে শুরু করে সব পিডব্লিউ আমাকে আমি বলছি দেবো না, ওরা 10 ফিট টপ ব্ল্যাক টপ, 10 ফিট ব্ল্যাক টপের রাস্তা করে তাহলে 2 গাড়ি ক্রস করতে পারে, আমি বাধা দিয়েছি। এরপরে এখন দেখি কত বড় 2 গাড়ি ট্রাক যাতায়াত করতে পারে, যেখানে বিএসএফ এর একটা পয়েন্ট আছে। কত সুন্দর রাস্তা হয়ে, এরা অন্ধ, এরা দেখে না কিছু বলে এই কথাবার্তা বলে, এগুলো সব মিথ্যা কথা। আর যা ওদের পাপের ফসল আমরা বুঝছি। আমরা দেখতে পাই যে এই 2023 বিধানসভা নির্বাচনের পর আপনার 4 বর্ডার যে এলাকাটি রয়েছে সেখানে বর্তমানে সিপিএম দলের বিধায়ক রয়েছে। আমরা একটু জানতে চাই, এই 5 মাস যাবত আমরা দেখতে পাই যে নির্বাচনের পূর্বে বা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ হয়েছে, বিভিন্ন ভীতিকর ঘটনা বা বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতীদের আক্রমণ বা সেই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি। আপনার এলাকার পরিস্থিতি কেমন রয়েছে? এগুলো সারা ত্রিপুরা ওরা যা সৃষ্টি করেছে, যে আগে রমেশই তো রমেশের সাথে কথা যেটা শুনলো আর কি, ওদের যতগুলো দুষ্কৃতি আছে এই সব দুষ্কৃতিকে আমাদের দলদের ঢুকে দিয়েছে, এবং এই দুষ্কৃতিগুলো সিপিএম যে দুষ্কৃতিগুলো এরাই ওর বাড়িগুলো নষ্ট করছে, আক্রমণ করছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে জিরো টলারেন্স ফর করাপশন, এদের অনেকেই জেলে ঢুকবে, আমরা সব রেখে আছে গোলমাল জেলে, এটা নয় আমরা হঠাৎ করে মানে বর্ডারটা এই ত্রিপুরার মধ্যে বাধা হয়ে যাবে, একদম শুদ্ধ হয়ে যাবে এরকম নয়। অশুদ্ধ লোক আমাদের মধ্যে 52 মধ্যে অনেকে ঢুকে রয়েছে, আমরা দেখছি, আমরা সামলাচ্ছি, এবং আমরা যখনই বুঝতে পারবো এদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেবো। স্যার, একটু জানতে চাই যে এই যে বর্তমানে বিধায়ক আছেন অর্থাৎ সুদীপ সরকার, উনি কিরকম কাজ করছেন? আমি তো এখন পর্যন্ত দেখিনি। আমি দেখলাম একটা রাস্তা যে আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি, এবং এইটার মধ্যে এসে ওই মাঝখানে ভিজিট করে গেছে একটা রাস্তা করতে, একটা হাতিপাড়া রাস্তাটা যেটা আছে, আমি 29 লক্ষ টাকা খরচা করে করেছি, কিন্তু দেখা গেল গর্ত হয়ে গেছিল। পিডব্লিউর সাথে কথা বলা, এটা মোহাম্মদ সাব ডিভিশন, এটারও কাজ চলছে। আবার কিছু রাস্তা আছে যেগুলো কন্ট্রাক্ট কাজ নিয়ে আবার ছেড়ে দেয়, কারণ এই কন্ট্রাক্টের ব্যাপারটা অনেকগুলো রাস্তা আছে। তারপরে গোয়ালা বস্তির একটা রাস্তা কালকে টাকা আমাদের হাত ছিল, তার দেখলাম মাঝখানে এসে ওইটু মাঝখানে ফেস প্রেজেন্টেশন করেছে, এর বাইরে ও এখনো কি কাজ করেনি, ওকে বলুন না ও কি কি কাজ করছে। আমরা যে বলি যে বর্তমান বিধায়ক রয়েছেন সরকার, তিনি 10,323 শিক্ষক, এবং তিনি বিষয়টি বলে যে 10,323 যদি সিআইএম সেখানে সরকারে আসতো তবে 10,323 শিক্ষকদের ভালো দিন আসতো, এবং বিজেপি সরকার তাদেরকে কালো দিন দিয়েছে। এই বিষয়ে পাপ তো ওদের, এই পাপটা তো ওদেরই সৃষ্টি। যখন ওদের যেটুকু জানি আর কি, শুধু 45 দিনের টাকা বাঁচাতে গিয়ে 2010 সালে না কততে চাকরিটা যদি ছুটির আগে চাকরিটা দিয়ে দিত, তার বাড়ি ঢুকে যেত। তো এই এদেরকে যে সৃষ্টি করলো, এটা এইভাবে যার যোগ্যতা যার নাই তাদের দিল কেন? আর ওদের বরলিটা বলেছিলেন তো পাশে আছি, কখন পাশে থেকে ছুটে চলে কেন করলো না? আমাদের সরকার চেষ্টা করছে, বিভিন্ন এই যে শিক্ষার যে চেষ্টা হয়েছে এখানে ওদেরকে কোয়ালিফাই করার বন্দোবস্ত করছে। এর মধ্যে অনেকে আরবিটি কোয়ালিফাই করে নাম্বারটা 10,323, আমরা এখন সেটা বলতে এটা নাম্বারটা কমে 8,000 কমে চলে এসেছে। আমরা ফেস টু ফেস তাদের যোগ্যতা অনুযায়ী কম্পিটিশন ঢুকে যাবে। ওদের পাপের বোঝা আমাদের অত দোষ হয়, ওদের তো সবসময় মানে এই শব্দ, ওরা ভারতবর্ষের কিছু বিশ্বাস করে না, ভারতবর্ষ মানে না, ওদের যা কিছু চীনে কম্বোডিয়া হবে বা কোথাও হবে ওখানে যদি মিছিল করে, কিন্তু আমাদের এখানে যখন কিছু তখন দেখা যায় না। আরে ওরা তো দ্বিতীয় কোনো প্রোডাক্ট না, ওরা বেশি প্রোডাক্ট। আস্তে আস্তে যেহেতু আমাদের যেটা বলছে লোকাল ভোকাল, মানুষও বুঝে গেছে, তো আমাদের যে এই ভোকাল ফর লোকালে আস্তে আস্তে ওরা চলে যাবে, এরা এদের অস্তিত্ব থাকবে। স্যার, ইলেকশন আমরা যদি বলি যে যারা
যে এমন কিছু খাস জায়গা রয়েছে যে জায়গাগুলি এলাকার, এই যে 4 বোর্ড এলাকার এমন কিছু জায়গা রয়েছে যা কোনো না কোনো দলের যুব নেতারা তা দখলে নিচ্ছে এবং চোরাদামে বিক্রি করছে। এই বিষয়ে আপনি কি আমি কি বলবো, আমাদের দুর্ভাগ্য যে 25 বছরের একটা সরকার আমরা পেয়েছি, ওরা তো কোনো ডেভেলপমেন্ট কিছু করেনি। আজ আমাদের সরকার বা মোদীজি যে কথা বলছেন, আমরা বলছি সেলফ রিলায়েন্ট, সেলফ রেসপেক্ট। আমরা বলি যে চাকরি না চেয়ে চাকরিতে গিভার অফ জব। ওরা কি করে 25 বছর আর 10 বছর 25 বছর আমাকে বলেন ত্রিপুরা যে 25 বছরে এমন একটা ইন্ডাস্ট্রি বাসী করতে পেরেছে? আমাদের যা কটা জিনিস ছিল, সেই আমাদের জুট মিল বা টিআরটিসি সবগুলা শেষ করে দিয়ে আমরা তখন আবুডুবু খাচ্ছি। আস্তে আস্তে ব্যাক সংখ্যা বাড়ছে, 7 লক্ষ বেকার তো নিয়ে গেছিল, এখন সেই সংখ্যাটা 7 লক্ষ করতে হবে। আমাদের যে সমস্ত ছেলে, এই যে মনে করেন কিষাণ সম্মান নিধি আমরা একটা দিই, এই যে কিষাণ সম্মান নিধি এরা ভাবতে পেরেছিল যে একটা কিষাণ বছর 1000 টাকা রেট ডুবে যেত, কমে গেছে কিষাণরা, আমরা এটা দিচ্ছি। আজকে একটা লোকের ঘর ছিল না, আজকে লঙ্গরে গিয়ে দেখেন, আমি লঙ্কামুড়াতে বলি, গিয়ে দেখবেন একটা বাড়িতে 2 থেকে 3টা বিল্ডিং আছে। আমি অনেককে বলি যে তুমি কাজ করো, মাটির ঘরটা আছে, কিছু ছবি তো দেখো। কাউকে বলেছি এই ঘরটা ভাঙবে না, যাতে পরবর্তী প্রজন্মে বলতে যে আমরা এইরকম ছিলাম। এত বেশি ঘর, টয়লেট আমাদের একদম মানে টয়লেট নাই, এরকম রান্নার যেটা আছে এটা গ্যাস, জল, ওয়াটার, বিদ্যুৎ, এমন সব জায়গার দালালি ওরাই করেছে। এই যে জায়গা দালালি ওদের জমি দখল বিক্রি করা, তাদের ইন্ডাস্ট্রি, তাদের কাছে বেকার সমস্যা সমাধানের ইন্ডাস্ট্রি। আমরা এখানে চেক করছি, হ্যাঁ সে জায়গায় আমরা সফল বলতে পারি না। আজকে আমাদের পঞ্চায়েতের দিগালে পঞ্চায়েতটা বানিয়ে বিল্ডিং বানিয়ে খাস জায়গায় একটা কমিউনিটি লঙ্কামুড়া যেতে মধ্যবঙ্গনে বাড়ি থেকে উৎখাত করে এখানে বানিয়েছি। আমি ডিসি অফিস বানাবো, আজকে এত ধরে হয়েছে ডিসি অফিস নাই কেন? এখানকার রামনগর 10 নম্বরের কাছে থেকে মোহনপুর যেতে 200 টাকা আসা যাওয়া খরচা, বলে আলাদা ডিসি অফিস হয়েছে। তার জন্য 18.5 ঘন্টা জায়গা ওই যে রাজ ইন্টারকন্টিনেন্টাল পিছনে গেছি, এখানে আমরা করবো। এরা কি বলে? এরা ডেভেলপমেন্ট কোনো জিনিসই নেই। এরা মানুষকে অশিক্ষিত গাঁ থেকে শুরু করে কোথায় গাঁজা চাষ থেকে বেশি হতো, সব থেকে বেশি হতো সামুড়া আর বসনগরের সাইডে। কে ছিল সেখানে লিডার? এই গাঁজা ওই ছেলে মেয়েগুলোকে এইভাবে ভুল পথে পরিচয় করা, শিক্ষা একদম সম্পূর্ণ নষ্ট করে দেওয়া, এই ছিল ওদের। ওরা চায় মানুষের সরকার নির্ভর, সরকারের পিছনে ঘুরুক। আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, আমাদের তো কোনো পরীক্ষাতে যে কোনো ছেলে মেয়ে পেয়ে যাচ্ছে যোগ্যতা বেশি, ওদের তো কোনো কারণে নেই। আমরা এই রাজ্যটাকে যেটা বুঝি, এই 5 বছরের রাজ্যে চাপা একদম পুরো উঠে যাবে। দেখেন না, শুধু রাস্তাঘাট থেকে যেখানে মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে, একবার যদি ধরেন আমাদের 3 মাসে বাণিজ্য বন্ধ হতো, কিসের জন্য ওরা কাজ করতো? কেন তারা লোয়ার পকেট করতে পারলো না? লোয়ার পর ঠিক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর জেলার যে ডিএকে সেখানে রাত 7টার সময় করেন। ভাবতে পারা যায় এটা? আর লোয়ার পর কথাটা আমার কাছে আসে না কেন? 6টা হাইওয়ের কাজ চলছে, এয়ারপোর্ট আমাদের কৈলাসের এয়ারপোর্ট, ফেনী নদীপুর ব্রিজ দেখে রাস্তাঘাটে চললেই তো বোঝা যায়, মোহনপুরের দিকে যেগুলো তো বোঝা যায় আমরা কোন পুরাতে আছি। বললাম তো ওরা কার্ভ লাইন হলে এই নাম করেই রাজনীতি করবে, ওদের কোনো যাই থাকবে, ওদের তো রেজিস্ট্রি। 2024 লোকসভা নির্বাচন রয়েছে সামনে এবং সেই নির্বাচনের দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। যদি দেশীয় রাজনীতি বা ওইদিকে নজর রাখছে, ইতিমধ্যে কি একটা গরম পরিস্থিতি রয়েছে, ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া উঠে আসতে দেখছি, বিরোধীরা একজোট হয়ে যায়। আপনার নেতৃত্ব রয়েছে শাসক দলের, আপনার থেকে জানতে চাইবো যে এই 2024-এর লোকসভা নির্বাচনে আপনি কি পার্সপেক্টিভে দেখছেন, আপনার মতামত কি? আমি কদিকে একটা পোস্ট আমার ছিল, আমি এই পোস্ট পড়লেই আসলে আমার উত্তর হয়ে যাবে। এটা চাণক্যের কথা। চাণক্য উনার মানে দেশের সব চোর ডাকাত যখন এক হয়ে তখন বুঝবেন দেশের রাজা সৎ এবং নিষ্ঠাবান। চাণক্য। সুতরাং যাদের সাথে কারো কোনো মিল নাই, শুধু নরেন্দ্র মোদীকে হঠাৎ হবে তার জন্য যদি প্রিন্সিপাল যে না হয়,
ওরা একটা পেয়েছে মিনিমাম এজেন্ট, মিনিমাম পলিসি যেটা। আরে মিনিমাম যে পলিসি হয় তাহলে ম্যাক্সিমাম কাজটা কোথায় করবে? এর আগে হয়েছিল সিপিএম এর, আমরা দেখিনি কংগ্রেসের জোরতে 5 বছর শেষ আর ওরা থাকবে না। সিপিএম এর ওরা ওদের প্রিন্সিপাল নাই, ওরা ধর্মীয় বিশ্বাস করে না, এর পাপ পুণ্যে বিশ্বাস করে না, এরা বস্তুবাদী দল, যেভাবে লাভ সেইভাবে করে। এবং যেটা আছে নরেন্দ্র মোদীর সমতুল্য লিডার এখন টিভিতে নাই, এবং মানুষ এটা বিশ্বাস করে হি ইজ ম্যান অফ অ্যাকশন, এবং উনি এত জিতবো, এর বারে থেকে বেশি সিট পেয়ে জিতবো। এই আসতেই তো শুরু দেখলাম এই যেটা আছে মহারাষ্ট্রের সারা পাওয়ার দেখলাম, আবার এর সাথে দেখা এই কয়েকদিনের মাঝখানে এখনো তো সময় অনেক আছে। তো ওরা যে নিজে লাগবে যখন প্রধানমন্ত্রী ভাবে আর কি, ওরা কোনোটাই করতে পারবে না। আর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশের যুব সমাজকে বিশ্বাস করে না। তো সুতরাং নরেন্দ্র মোদী ইজ ওয়ান এন্ড অনলি ওয়ান, হি হ্যাজ নো সাবস্টিটিউট। দিয়েই আমরা অনেক জিতেছি। আমি কিসের জন্য আসলাম? আমি মেডিকেল কলেজ থেকে এসেছি, টিচার থেকে এসেছি, কারণ ওই রকম একটা লোক এসে যে বহু বছর ভারতবর্ষে ওই রকম লোক আর পাবো না কিন্তু আমার জীবদ্দশায়। তাই জন্যই তো আমরা এসেছি। এবং আমাদের পুরো আজকে যে ডাবল ইঞ্জিনের সড়ক বলে ওরা হাসা করে, এই রাস্তা আমাদের হতো। এই যে আমাদের ডেন্টাল কলেজ, 2 মেডিকেল কলেজ, আর একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে দলাই মধ্যে দিকে আছে, কতগুলো ইনস্টিটিউট, ট্রেনিং হাই ইনস্টিটিউট হচ্ছে, কত লোক বাইরে থেকে শিক্ষা নিয়ে শাস্ত্রে বলি প্রতিদিন। আর একটা দলকে তো সময় দিতে লাগে। আমরা তো সব নতুন, আমাদের এমএলএ ছিল, এবার নতুন হয়ে আমাদের মন্ত্রীরা যারা আছে কিছু সংখ্যক লোক আগে থেকে আছে মেডিক্সে, মন্ত্রী হিসেবে তাদেরকেই নতুন। এটা তো মানতে হবে। কোন সিস্টেমটা আমরা কাজ করছি, ওদের 25 থেকে 35 বছরের যে সরকারের যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে আমরা দাগ দিতে দিতে কাজ করাতে হবে। সুতরাং আগামী যে 2024 ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তার মতো কোনো লোকই নেই। আর আমাদের পার্টি কিন্তু ইলেকশনের সময় না পার্টি না, 7 বছরই কিন্তু আমরা কাজ করে করে দেখেন না, বক্সনগর এই মধুপুরের দিকে যে কত টিম আমাদের একসাথে কাজ করছে। আর লোকসভা ইলেকশন আর বিধানসভা থিম সম্পূর্ণ আলাদা থাকে। লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নাই, এবং ভারতীয় জনতা পার্টিকে আমরা দেখতে পাই যে বিরোধী দলের পক্ষে এমনও কিছু বক্তব্য উঠে আসছে যে এই 2024 লোকসভা নির্বাচনের পর রাজ্যের নাকি আমূল পরিবর্তন দেখা যাবে, রাজ্য রাজনীতিতেও নাকি পাল্টে দেখা যাবে অনেক কিছু। এই বিষয়ে কোনটা দুষ্টবার লোকসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতেও নাকি বিপুল পরিবর্তন দেখা যাবে। কি জিনিস? হ্যাঁ, আরো ভালো হবে, কারণ আমরা ইঞ্জিন সরকারটা সেটা কন্টিনিউ করব, কোনো অসুবিধা নেই। স্যার, এমন বলতে দেখা যায় তাদেরকে যে বর্তমানে যে সরকার গঠিত হয়েছে তাদের যে বিধায়ক সংখ্যা সেটা অনেক কম রয়েছে, সেটাই তাদের মতামত থেকে যে পাল্টে যেতে পারে, কিছু বিধায়ক পেতে যাবেন, এমন একটা বক্তব্য। যখন সংখ্যাটা কম থাকে না, তখন সবার একটু ভয় থাকে, কি পাবে, পাল্টে গিয়ে কি হবে, এই ভয় সবার নাই। সবাই কি মন্ত্রী হতে পারবো? সবাই তো মন্ত্রী হতে পারে না। আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমার তো যোগ্যতা কম ছিল না। পলিটিক্সে মন্ত্রী হয়েই যে সব কাজ করতে পারবে এটা নয়। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনে পিছনে গাড়ি থাকবে, মানুষে আপাতত কিছু সম্মান টমান দেয়। তারা গভীর ভাবে চিন্তা করে তারা বুঝতে পারে এমএলএ হিসেবে যা কাজ করে। কারণ আমার তো পার্টি আইজিএম হসপিটাল কল্যাণ সমিতি চেয়ারম্যান ছিল, দেখেন আইজিএম হসপিটালে কত চেঞ্জ হয়েছে, গেলেই বুঝতে পারবেন। আমি তো স্মার্ট যেটা অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান, বটজলাতে কতগুলো আমি চেঞ্জ করেছি। এই যে কোভিডের সময় যে মানুষকে যে রেশনিং দেওয়া, এটা আমি চেয়ারম্যান ছিলাম। তারপরে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ভাতাটার ব্যাপারটা, সেই ব্যাপারগুলো আমি দিলাম। অনেকগুলো আমাকে দিয়ে রেখেছিল, আমার যে সরকার ছিল, আমি সব কাজ করে, কোনো অসুবিধা নেই। তো সুতরাং আমার পার্টি এরকম যে ওই মন্ত্রী আমি পাইনি বলে দেবে, তারপরে এটা আমি বিশ্বাস করি না, এটা কোনো হবে না। কারণ ম্যাটার অফ প্রিন্সিপাল যদি হয়, আর আমাদের যে মুখ্যমন্ত্রী যথেষ্ট কাজ করছে, তো সামনে একটা প্রশাসনের উন্নতি ছিল না, তারপরে ইজ ডুইং ওয়েল। কারণ এখানে যেখানে শিক্ষা দীক্ষা সত থাকবে, আমি বিশ্বাস করি যে শিক্ষা দীক্ষা সত যেখানে আছে সেখানের মধ্যে কোনো পাওয়ার কোনো কারণ, আর যারা চালাকি করবে তারা ঠকবে। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আছি আমরা, আপনার থেকে জানতে দেবো যে আপনি গোটা ত্রিপুরাবাসীর জন্য শেষ মুহূর্তে
আমি একটা কথাই বলবো, যারা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখুন, কারণ এখানে কতগুলো যে চেঞ্জ হয়েছে। আমরা যে আমরা 370-35 এই করেছি, কেন করলো না? এটা তো আগে এটা হওয়ার কথা ছিল না, এটা কংগ্রেস সরকারেরই ব্যর্থতা। দুইটা জিনিস আমি বলি, শাবানু কেস, আপনার নিশ্চয়ই শাবানু কেস 1960 এই কেসটা ছিল, ওই মহিলাকে, শাবানুর তখন 68 বছর বয়স, 5 ছেলে মেয়ে ছিল, ওর কেস করেছিল, ওকে যে স্বামী ভালো পজিশনের, আমি বলেছিল যে ওর ভাতা মেনটেনটা বাড়াতে হবে, গিয়ে করলো সুপ্রিম কোর্টে গেল, সেটা হারলো। তো রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সব থেকে বেশি এমপি তখন ছিল, ওরা কি হলো, এটা ওই সুপ্রিম কোর্টের অর্ডারটা ক্যান্সেল করে, সুপ্রিম কোর্ট বলে এটা বেআইনি, কিন্তু তারপরে ক্যান্সেল করে তখন বললো কি না, ওই যেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের টাকাতে এটা দেওয়া হবে। তারপরে আর কেস ছিল, সেটা বেশি 2016 আরেকটা নামটা আমার ঠিক নাই এই মুহূর্তে, সেটিকে কেস করেছিল। কিন্তু এই কেস যখন যখন বেরোলো, এটাকে তারা ট্রিপল তালাকের সাথে লিঙ্ক করে দিল। লিঙ্ক দেওয়ার সাথে যে সুপ্রিম কোর্টের অর্ডার, এখান থেকে সুপ্রিম কোর্ট বললো যে ট্রিপল তালাক বেআইনি, আমাদের সরকার সাথে সাথে তাকে সাপোর্ট দিল, ট্রিপল তালাক আমরা উঠিয়ে দিল। এই যে ট্রিপল তালাক একবার কোনো ভালো না, সেখানে মুসলিম মহিলা হিসাবে দেখা দরকার না এটাকে। ওই যে মহিলা, সে ভারতের নাগরিক, সে আমার প্রতিবেশী, কেন এই মুসলিম দুঃখ দরটা? একটা মেয়ে 5টা বাচ্চা নিয়ে একটা কলমের মধ্যে দিয়ে এখানে টেলিফোনে বলে দিলাম তালাক 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 3 তালাক, সাথে সাথে হয়ে কেন এই সিডিবিটি নাই? এটা মোদিজি সেই সিডিবিটি আছে। এবং এখন যে করা আছে আগামী দিনে, এই যে ইউনিফর্ম সিভিল কোড অনেক আগের কিন্তু সিদ্ধান্ত ছিল, কিন্তু কিছুতেই ওরা করলো না। কারণ ভারতবর্ষের এখন বিভিন্ন দিক থেকে অনেক হিংসা করে, এবং শত্রু আমাদের ভেতরে আছে, বাইরে আছে, তারা ইন্ডিয়ার স্টেবিলিটিকে নষ্ট করতে চায়। এই ইন্ডিয়ার নাম দিয়েই ভারত হয়ে যায় না, এটাও আমরা সব জানি। এদের কোনো চেষ্টা সফল হবে না। আগামী দিন মোদীজি প্রধানমন্ত্রী থাকবেন, বিপুল ভোটে জিতবেন, এবং আমি আমাদের প্রতি ত্রিপুরার যারা আছে তাদের বলবো, আপনারা অন্য কি দিকে তাকাবেন না, কারণ কেন্দ্রীয় সরকার বিধানসভা এক নয়, কেন্দ্রে আমাদের শক্তিশালী সরকার আমাদের থাকা দরকার। আপনারা ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যেই দেয় তাকে ভোট দিন। একটা ইউনিফর্ম একটা ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ। আজকে সেই ইউক্রেন যুদ্ধ হোক, সেই যুদ্ধ হোক, এখানে যদি কোন স্টুডেন্টকে যদি দুই করে নিয়ে আসতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনই যথেষ্ট। এক ফোনে 6 ঘন্টার যুদ্ধ বন্ধ হয়ে যায়। কিছু কোথায় আমেরিকা, রাশিয়া, জার্মানি, প্রধানমন্ত্রী সব এখন নরেন্দ্র মোদী চাইছে সাহায্য, যে তুমি এটা দেখো করতে পারো না। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীকে পায়ে ধরে একটা রাষ্ট্র প্রণাম করে তার অটোগ্রাফ নেওয়ার জন্য আমেরিকান পার্লামেন্টের এমপিরা থাকে। আমরা দেখেছি কোনোদিন এর, এটা তো আমার সৌভাগ্য। আমরা এইরকম উনাকে ঋষি বলবো না, হি ইজ ম্যান অফ অ্যাকশন, বাস্তববাদী, ভারত মায়ের সন্তান। ঠিক, আমরা ওনাকে সাপোর্ট করি। সবাইকে বলবো যে আপনারা এই 5টা বছর আবার ভারতীয় জনতা পার্টিকে দিন, দেখেন আপনারা ভারতবর্ষের চেহারা। বিশ্বগুরু যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ যেটা বলছেন, ভারত তার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, এটা কিন্তু রবীন্দ্রনাথের কথা, এটা স্বামী বলে গেছে যে ভারত এক। নরেন্দ্র ওইখানে 1890-তে আপনারা দেখেছেন কিভাবে কাঁপিয়েছিল, এবং এখন আমাদের নরেন্দ্র কিন্তু সারা পৃথিবী চমকে দিচ্ছে। আমি জানি ভারতীয় জনতা পার্টি সরকার গড়ে, এবং ত্রিভাষী সবাইকে বল, আপনারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করতে পদ্ম চিহ্নে বিজেপিকে ভোট দেবেন, অন্যদিকে তাকাবেন না। কারণ ইন্ডিয়ার নাম দিলেন না। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, এবং নরেন্দ্র মোদী বা আমাদের দল রাষ্ট্রবাদে বিশ্বাস করে আমরা রাষ্ট্রের নেতা করি, এবং আগামী দিনে রিফর্ম সিভিল করবে। এটা আমার কনস্টিটিউশন নেই, এটা সুপ্রিম কোর্টের কথা, কিন্তু আসলে বিভ্রান্ত করে মানুষকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম সর্বদলীয় একজন ছোট নেতৃত্ব, আমাদের সাথে ছিলেন 4 বোর্ড বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর রিতা স্যার। আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এখনকার একান্ত সাক্ষাৎকার আমরা এটাই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চলবেন ত্রিপুরা থেকে। নমস্কার।
রেশনে কমলো মসুর ডালের দাম। বাংলাদেশের সাথে রেল যোগাযোগ চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগরতলা সাবরুমের যাত্রী সাধারণের কথা ভেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে একটি ডেমো ট্রেন চালু হচ্ছে। একে বলে ডাবল ইঞ্জিনের সরকার। সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চালের মজুদ। দু একদিনের মধ্যে সবকটি রেশন শপের মধ্য দিয়ে শুরু হচ্ছে মসুরির ডাল সরবরাহ। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী এদিন জানান, বুধবার রাজ্যে এসে পৌঁছেছে মসুর ডাল। প্রায় 1300 মেট্রিক টন মসুর ডাল এসেছে রাজ্যে। বৃহস্পতিবার থেকে রেশন শপগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে ডাল। মন্ত্রী আরও জানান, আইসিডিএস প্রজেক্টগুলিতেও ডাল পাঠানো হবে মসুর ডাল। রাজ্যে বর্তমানে রেশনের মাধ্যমে দেওয়ার জন্য 40 দিনের মসুর ডাল মজুত রয়েছে। পাশাপাশি মন্ত্রী এও জানান, রেশনে মসুর ডালের দাম কেজি প্রতি 2 টাকা করে কমানো হয়েছে। এখন থেকে এপিএল ভোক্তারা 84 টাকার পরিবর্তে 82 টাকা করে ডাল পাবেন, আর বিপিএল গ্রাহকরা 57 টাকা করে কেজি প্রতি ডাল পাবেন। তিনি জানান, ডাল ছাড়াও চাল, চিনি, লবণ ভালো মজুদ আছে রাজ্যে, কোনো সমস্যা নেই। অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে পরিবহন সংক্রান্ত বিষয়গুলোকে জানাতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, দাবি জানানো হয়েছিল আগরতলা সাবরুমের মধ্যে যাত্রী সাধারণের কথা ভেবে ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে সেই দাবিও জানানো হয়েছিল বিধানসভায় কয়েকজন বিধায়কের উত্থাপনের পরে। তিনি বলেন, ডাবল ইঞ্জিনের সরকার একেই বলে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে কোচ নয়, একটি ডেমো ট্রেনই দেওয়া হচ্ছে। এবং এদিন তিনি আরও জানান, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালুর ক্ষেত্রে আরও এক ধাপ এগুলো। কাস্টমসের আওতায় নিয়ে আসার গ্যাজেট নোটিফিকেশন বের হয়েছে। আগরতলা এবং সাবরুমে যে এডিশনাল একটা ডেমো ট্রেন, সেই ডেমো ট্রেনেরও কেন্দ্রীয় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, তারও অর্ডার সেখানে বেরিয়েছে। এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। এবং পাশাপাশি আমাদের খাদ্য দপ্তরের যে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো এবং আমাদের যে এসেনশিয়াল কমোডিটিস যে স্টক, সে বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত। আপনারা জানেন, আমাদের রাজ্যে পরিবহন বিগত দিনে যে জায়গায় ছিল পরিবহন ব্যবস্থা, তার আমূল পরিবর্তন ঘটেছে। বিমান পরিবহন, রেল পরিবহন, ন্যাশনাল হাইওয়ে যে সড়ক পরিবহন, ওয়াটারওয়েজ আমাদের চিন্তা ভাবনা চলছে। এবং আগামী দিনে এই নিশ্চিন্দপুরের আমাদের যে চারিপাড়ার যে রেল লাইন, বাংলাদেশের পার্ট এবং ভারতবর্ষের পার্ট, এই সাইডের এটা যখন তৈরি হবে আগামী ডিসেম্বরের মধ্যে, আমরা আশা করছি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাণিজ্যিক দুয়ার আমাদের খুলে যাবে। ত্রিপুরা রাজ্য যুবক যুবতীরা আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল একটা দিগন্ত আমাদের সূচনা হবে। কিছুদিন আগে আমাদের বিধানসভায়ও এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাবরুম গ্রামগামী যে ট্রেন, সেই ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করতে। কারণ যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। শিশু, স্টুডেন্ট, বয়স্ক মানুষ, মহিলা, যুবক, প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমের মধ্যে। কারণ অনেকে আগরতলা থেকে সাবরুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পরে সেখান থেকে ট্রেনে ফিরে আসে, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, ব্যবসায়ী বন্ধুদেরকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায়ও কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাবরুমের মধ্যে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে
মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেন এবং প্রাপ্তি স্বীকার করে আমাকেও চিঠি পাঠান। গত কয়েকদিন আগে আমি সেই চিঠি পাই এবং তাতে বলা হয়েছে the concerned directorate has been asked for detailed examination on it. উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী হিসেবে আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে যে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এই হচ্ছে অর্ডার, যে আগরতলা এবং সাবরুমের মধ্যে একটা আলাদা ডেমো ট্রেন প্রদান করা হচ্ছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে। আগে 3টা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে 4টা হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম, সাবরুম আগরতলা। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল যেটা আমরা বরাবর বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। যে বলা মাত্র চিঠি প্রদান করা, আজকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনারা নিজেরা জানেন, বাজেট সেশন আমাদের 1 মাসও হয়নি, বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনের পর সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাকে রেসপন্স করেন এবং এই অর্ডার মূলে আগরতলা এবং সাবরুমে ডেমো ট্রেনের সংখ্যা সেখানে আরেকটা বৃদ্ধি করা হলো আমাদের দাবি মেনে। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের দপ্তরের তরফ থেকে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি যেটা আমাদের এটা একটা সফলতা যে আগরতলা সাবরুমে রেল কানেক্টিভিটি নয়, ট্রেন 3খানা চলছে, তার বাইরে আরেকটা ডেমো ট্রেনের সংখ্যা সেখানে বৃদ্ধি করেছেন। এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এবং চিটাগং এর মধ্যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালুর জন্য প্রস্তাব রয়েছে এবং এটা অলমোস্ট ম্যাচিউর স্টেজে রয়েছে। আজকেও এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের একটা মিটিং রয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করতে গেলে দুটো জিনিস খুব দরকার। নাম্বার 1 হচ্ছে ইমিগ্রেশন, আরেকটা হচ্ছে কাস্টমস। আমাদের ভারত সরকারের এই গ্যাজেট, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, এবং আমাদের এই আগরতলা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে এক ধাপ আমরা এগিয়ে গেছি। এই গ্যাজেটে বলা আছে যে আগরতলা এয়ারপোর্টকে কাস্টমস যে প্রয়োজনীয়তা রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে, সেই কাস্টমস এর আওতায় আনা হয়েছে, সেটা ঘোষণা করা হয়েছে এই গ্যাজেটের মাধ্যমে। অর্থাৎ আর ইমিগ্রেশনটা আমাদের বাকি রইল। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছেন এই চিঠি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আমি ওনাকে চিঠি লিখেছিলাম, উনি প্রাপ্তি স্বীকার করে আমাকে উত্তর পাঠিয়েছেন এবং আমাকে উনি যেটা বলেছেন যেটা matter was taken up, we are concerned airline. I have been informed that SpiceJet have secured slots and other SpiceJet আগরতলা টু চিটাগং পর্যন্ত ফ্লাইট চালাবে। আপনারা এটা জানেন, আমরা আগেই ঘোষণা করেছি আমরা গ্যাপ ফান্ড দিচ্ছি 15 কোটি টাকা, তার মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেইড টু SpiceJet অথরিটি। এটা ইমিগ্রেশন করতে হবে। মিনিস্ট্রি অফ হোমকে আমরা লিখেছি, মিনিস্ট্রি অফ হোমকে ইমিগ্রেশনের দায়িত্ব নিতে হবে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স কাস্টমস এর ডিক্লারেশন দেয়, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, যেটা অলরেডি কাস্টমস ডিক্লারেশন হয়ে গেছে, ভারত সরকারের এই গ্যাজেটে বেরিয়েছে। আমাদের বাকি রইল ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র দপ্তর হোম দপ্তরকে বলেছে যে এই ইমিগ্রেশনের জন্য যে সিকিউরিটির দরকার রাজ্য পুলিশ থেকে যদি দেওয়া হয় তবে আমরা খুব শীঘ্রই
সেটা ডিক্লেয়ার করে দেব, ইমিগ্রেশনের পার্টটাকে ফাইনাল করে দেব, এবং পরবর্তী সময় স্পাইস জেট বলেছে যে যখন ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্পাইস জেট তার অপারেশন শুরু করে দেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, আমিও থাকবো, আমাদের সেক্রেটারি সাহেব থাকবেন। একটা উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে এই বিষয়ে। আশা করি আমরা রাজ্য সরকারের কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, সেটা যদি আমরা প্রদান করতে পারি তবে আমাদের ইমিগ্রেশনও খুব শীঘ্রই আমরা চালু করব, এবং কাস্টমস ইমিগ্রেশন যখন হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ফ্লাইট অপারেশন সেটা শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে মানে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জিনিস হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে। খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। 4-5টা ফিল্টার এখানে এনে দিয়েছেন। যেমন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, ফ্যানের কালেকশন করে দিয়েছেন, সোলার কালেকশন করে, জেনারেটর কালেকশন করে দিয়েছেন উনি। হ্যাঁ, মোটামুটি ভালো একটা পরিষেবা আছে। ডাক্তারের সংখ্যা? ডাক্তার এখনো আছে, ডাক্তার বর্তমানে 4 জন আছে। এর আগে 1জন কি 2জন ছিল, এখন বর্তমানে 4 জন আছে, এবং ডেপুটেশনে আসছে 2-1জন ডেপুটেশনে আরও আসছে। পরিষেবাটা নিয়ে কি, পরিষেবা কিরকম পাচ্ছে না? ভালো পরিষেবা না? ডাক্তার কতজন আছে এখানে? পরিষেবা তো ভালো আছে, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু পাইতেছেন না? পরিষেবা কিরকম আর কি?
না আমরা পরিষেবা ভালো লাগে আপনারা যে ধনপুর হাসপাতাল ডাক্তার আইএস স্যার সব কিছু করে ভালো ভালো করে আবার করে রুগীদের খুব যত্ন লাইট ফ্যান টেনের ব্যবস্থা আছে সব সব দিক দিয়ে পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক আছে আমি তো আগে কিছু ডক্টর 15 দিন যাবতে হাসপাতালে আছে আমার পুত্র ছিল আমার স্বামী ছিল আমি কি সমস্যা হয়ে আছে হাসপাতালে কি পরিষেবা নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে বা পরিষেবা কিরকম? না এখন তো ভালো পরিষেবা, এখন ডাক্তারও আছে, মোটামুটি নার্স টার সবাই দুর্গমে কাজ করছে। যেহেতু ডেঙ্গু পজিটিভ ধনপুরে প্রচুর, এখন প্রচুর কাজ করছে ওনারা। কতজন সবাই হচ্ছে সব কাজ করছে। কতজন চিকিৎসক রয়েছে এখানে? বর্তমানে তো আমার মধ্যে 4 জন রয়েছে। এবং অন্যান্য পরিষেবা যেমন বিদ্যুৎ, পানীয় জল পরিষেবা ভালো ভালো, জেনারেটরও আছে, এরকম সোলার লাইটও আছে, ব্যাটারি সব আছে, মোটামুটি ভালো পরিষেবা। বিষয়গুলা সে পরিকাঠামো মানে কি কি ব্যবস্থা আছে এবং ব্যবস্থাপনা কি একদম সঠিক আছে কি? আমাদের সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা যে উদ্যোগ পেয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যাব টেক, যেটা আমাদের একজন দিয়ে হচ্ছিল না এই আউটব্রেক সিচুয়েশনটা, সেখানে ল্যাব টেক আমরা পেয়েছি। 2 জন ল্যাব টেক আছে, সাথে এএসআর এর ল্যাব টেকও আছে, ব্লাড ড্র করছে। অনেক সময় আমাদের এইরকম লোডে অনেক সময় কারেন্ট আউটপুট চলে যায়, সেই জন্য আমাদের এখন জেনারেটর সিস্টেম আছে, ইনভার্টার তো আগের থেকেই ছিল, সেখানেও আমরা বুস্ট আপ পেয়েছি সেটা। এরপর আমাদের স্টাফ শর্টেজ ছিল, আউটব্রেকে হঠাৎ করে এরকম পেয়েছে স্টাফ শর্টেজ বা স্বাভাবিক ব্যাপার। সেখানে আমরা হায়ার অথরিটি, আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টকে জানানোর পরে আমাদেরকে এই এনাফ ম্যান পাওয়ার দিয়েছে। আমরা এখন ফুললি একদম প্রিপেয়ার্ড ট্যাকেল নিয়ে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে। এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আসে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে ওপিডিতে। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে, গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয় এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেবর্মা, উনি বক্সানগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সানগর থেকে এসেছেন। তো টোটাল আমাদের নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে। এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আসে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে ওপিডিতে। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে, গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয় এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেবর্মা, উনি বক্সানগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সানগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে।
একটু জোরে ফোন দিয়ে করতে হবে একটু জোরে ফোন দিয়ে করতে হবে এখানে তো পিএসসি হসপিটাল, এটা আমার মতে সিএসসি হলে ভালো হতো। কারণ এখানে যেহেতু এখানে ডেঙ্গু একটা ছড়িয়ে পড়েছে, তো সিএসসি হলে আমরা জীবিতে হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত কিছু ছিল না, যেমন ফ্যান ছিল না, কিছু যেমন এখানে জেনারেটর ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জিনিস হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে। ডিপার্টমেন্টে আমরা কি কাজ করছি, তো সেটা জনগণের কাছে, জনসাধারণের কাছে তুলে ধরা আপনাদের মাধ্যমে। তো আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি, আছেন আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরের ডাইরেক্টর এবং স্কিলের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা দেখছেন এবং যারা ত্রিপুরাবাসীকে প্রত্যেককে আমার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে মেনলি আমি বলতে চাইবো যে আমাদের সবচেয়ে একটা বড় বিষয় যেটা আমাদের আগামীতে অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে ইউনিটি মল। সেটা আমাদের যে রাজ্য সরকার, আমাদের কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতায় আমরা একটি মল তৈরি করতে যাচ্ছি এবং সেখানে সেটা তৈরি করতে আমাদের টাকা লাগবে, কস্ট লাগবে 130 ক্রোড় আমাদের লাগবে। তো সেটা আমরা ইউতে করব। জুট মিলের আমাদের যে ল্যান্ড আছে সেখানে 3.60 একর জায়গা রয়েছে। সেই জায়গা নিয়ে আমরা জুট মিলের জায়গাটি কমপ্লেক্সের ভিতরেই আমরা সেটা করতে যাচ্ছি এবং সেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের যে ইউনিটি মল আছে সেখানে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট যে আমাদের যে প্রোডাক্টগুলো, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমাদের সেখানে থাকবে এবং সেখানে আমরা শোকেস যে বিভিন্ন ধরনের যাতে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যাতে দেখা যায় সেভাবে আমরা শো করব। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো থাকবে এবং ইউটিও থাকবে। তো আমি আশা করি যে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট যখনই থাকবে এবং আমাদের ত্রিপুরা প্রোডাক্টগুলো সেখানে আমরা যেগুলো আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের যে উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়, তো সেগুলো যারা করেন এবং ত্রিপুরার যে এত ডিমান্ড এবং বাইরেও সেগুলো অনেক ডিমান্ড রয়েছে, অনেক সময় দেখা যায় সেগুলোকে অনেক সময় বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয়। এবং যে আমাদের ইউনিটি মলটা যখনই হবে আর্থিক দিক থেকে আমাদের ডেভেলপ হবে, তার পাশাপাশি যা পর্যটকদের যে আকর্ষণ সেটাও বাড়বে। শুধু তাই নয়, তার মাধ্যমে অনেকের যে আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে, যেমন লোকাল প্রোডাক্ট গুলো, তার পাশাপাশি এমপ্লয়েড যারা ইউথ রয়েছে, যারা বেকার যুবক যুবতী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও অনেক আমাদের যে আমরা চাই যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া, সেই ক্ষেত্রে অনেকটা আমি মনে করি যে বেকার যুবতী যারা রয়েছেন তাদের অনেকটা কাজে লাগবে, বেনিফিট হবে। তো সেটা একটা বড় দিক।
যে আমাদের এই যে ইউনিটি মলটা যে হবে সেটা 4 তলা আমাদের ভবন হবে। সেখানে শুধুমাত্র শোরুম থাকবে, প্রায় 80টি শোরুম থাকবে। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শিল্প স্টেটগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য 1200 কোটি টাকা আমরা বিওএ এডিবির আর্থিক সহযোগিতা আমরা চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ইন্ডাস্ট্রি ইস্টেটকে পরিকাঠামোকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই 1200 কোটি টাকা। এবং যে এডিবি দ্বারা এটা মঞ্জুর করা হয়েছে প্রায় 20 কোটি টাকা এই প্রজেক্টের রেডিনেস ফ্রান্সিস ঋণ অনুমোদন করেছে। এবং ডিপিআর আমরা তৈরির কাজ আমরা করছি, যেমন সাত প্রকল্প ক্রয় পরিকল্পনা, দাম দর নথি এবং অন্যান্য যে আমাদের সম্পর্কিত কাজগুলো যে রয়েছে সেগুলো আমরা ডিপিআর তৈরি করছি অতি দ্রুত যাতে করা যায় সেই দিকে আমরা কাজ করছি। তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে যে রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে অতি সহজে সেটাকে উৎপন্ন করা যায় এবং সে বাসের মাধ্যমে আর্থিক অনেকে ডেভেলপ করতে পারে। তার জন্য আমাদের যে প্রকল্প রয়েছে ত্রিপুরা বাসের জন্য এডিবি প্রকল্প, ন্যাশনাল ব্যাম্বু মিশন এডিবির সহযোগিতায় বৈদেশিক সাহায্য প্রাপ্ত প্রকল্প হিসেবে নর্থ ইস্টে ভারতের যে বেলুসেন উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এটি ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এবং যেটা আমরা ত্রিপুরা রাজ্যের জন্য একটা যে আত্মনির্ভরের ক্ষেত্রে যারা যুবক যুবতী রয়েছে অথবা যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। কেননা আমরা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্টের জন্য বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার গুরুত্ব দেয়নি, কিন্তু আজকের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের আত্মনির্ভর করা যায় ত্রিপুরাকে, তার জন্য যে যে সেক্টর গুলোতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের বেকার যুবতীরা ইকোনমিক্যালি গ্রো হবে এবং আত্মনির্ভর করা যায়, আমাদের ত্রিপুরা ইকোনমিক্যালি গ্রো হবে সেই দিকে সেই সেক্টরে আমাদের সরকার ফোকাস করছে, গুরুত্ব দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে ত্রিপুরাকে নির্বাচন করা হয়েছে। যে আমাদের ত্রিপুরা রাজ্যের 49টি ডিস্ট্রিক্টের সোনামুখী গ্রামে একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একসাথে 8টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে এবং তার মাধ্যমে অনেকটা আমাদের ত্রিপুরা রাজ্যের যুবক যুবতী থেকে শুরু করে আমাদের ত্রিপুরার ইকোনমি বাড়বে। এবং প্রাথমিকভাবে যে মূল্য নির্ধারণ আমরা যে অনুমান করেছি সেই টাকা আমাদের যেটা লাগবে, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে 109 কোটি টাকা। সেটা প্রজেক্টটা আমাদের করতে লাগবে। এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন এবং এডিবি একটা জয়েন্ট ভিজিট আমাদের ত্রিপুরা রাজ্যে করেছেন। সংশ্লিষ্ট যে ব্যক্তিরা সাথে তারা যোগাযোগ করেছেন, বৌদ্ধনগর এবং কুমারঘাটের যে শিল্প স্টেট আমাদের যে ইউনিটগুলো রয়েছে সেখানে পরিদর্শন করেছে এবং
যাতে সেটাকে দ্রুত করা যায়, তার জন্য আমাদের যে ত্রিপুরা ব্যয় মিশনের সাথে প্রয়োজনীয় যে আমাদের সংশোধন অথবা সংযোজন করা, সেটাও ওনারা সেই বিষয়েও ওনারা আলোচনা করেছেন। সেটা একটা আমাদের বড় দিক। পাশাপাশি আমরা কিভাবে আরো বেটার কিছু আমরা করতে পারি ত্রিপুরা রাজ্যে, এবং আমরা যাতে ইকোনমিক্যালি আরো যাতে গ্রো হতে পারি, তার জন্য বৈদেশিক আমাদের চিন্তা ভাবনাও রয়েছে। তো তার জন্য আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আওতাধীন আমাদের চট্টগ্রাম এবং যে মংলা বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন বন্দর থেকে ত্রিপুরার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশে সরকারের একটি স্থানে নির্দিষ্ট যে আদেশ জারি করা হয়েছে, এবং সেখানে 4টা রোড সিলেক্ট করা হয়েছে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর আখাউড়া আগরতলা, আর দ্বিতীয়টি হচ্ছে মংলা বন্দর আখাউড়া আগরতলা, 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম বন্দর বিবি বাজার শ্রীমন্তপুর, এবং চতুর্থটি হচ্ছে মঙ্গলা বন্দর বিবি বাজার শ্রীমন্তপুর। এবং এই 4টির যে আমাদের রাস্তা রয়েছে, সেই রাস্তার মাধ্যমে আমাদের আসবে, এবং আগরতলা হয়ে অন্যান্য যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতেও পণ্য আমাদের ত্রিপুরা থ্রুতে আগরতলা থ্রুতে যেতে পারে। এবং সেই ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে সেটা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। তার পাশাপাশি পরিবহন যে খরচ যেটা, সেটাও অনেক কমে পরিবহন করা যেতে পারে। তার পাশাপাশি দ্রুত, অনেক সময় অনেক দেরি হতো, তো আজকে সেই দেরি না হয়ে অতি দ্রুত এবং সহজেই পণ্যগুলো পরিবহন করা সেই সুযোগ আমাদের হয়েছে। তো তার জন্য বিশেষ করে ত্রিপুরাবাসী, আমাদের ত্রিপুরা রাজ্য উপকৃত হবে। তার পাশাপাশি যে আমাদের যে একটা রোড আমরা সত্যিই জানি যে আমাদের সাবরুম, সেই সাবরুমের দিকেও আমাদের যে দিকে সেটা কাজ হয়ে গেছে, এবং বাকি যে বাংলাদেশের যে পার্টটা রয়েছে, সে কিছু কাজ রয়েছে রাস্তার, সেগুলো যদি কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে অতি দ্রুত সেই রাস্তাও খুলে যাবে, এবং আরো আমাদের ত্রিপুরার জন্য আমাদের আরো ইকোনমিক্যালি আমরা গ্রো হতে পারবো, এবং আমাদের যারা ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য অনেক সুবিধা হবে। তার পাশাপাশি আমাদের দপ্তরে আমরা ডিসাইড করেছি, অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, যে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করব এবং রিভিউ মিটিং করছি, এবং প্রতিটি ডিস্ট্রিক্টে কিভাবে আমরা সেই ডিস্ট্রিক্টে কিভাবে আমাদের শিল্প গড়ে তোলা যায়, কিভাবে ইয়ুথদের আরো তাদের অ্যাক্টিভ করা যায়, তাদেরকে আত্মনির্ভর করার সহযোগিতা করা যায়, সেই দিকে সেই লক্ষ্য রেখে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করা শুরু করে দিয়েছি। অলরেডি আমরা ঊনকোটি এবং নর্থ ডিস্ট্রিক্টে আমরা করেছি। নেক্সট উইকে আমরা আমাদের টার্গেট যে ধলাই ডিস্ট্রিক্টে করবো। এভাবে আমরা অতি সত্তর ডিস্ট্রিক্টগুলো কভার করব। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সরকার 5 বছর অতিক্রম করেছে। 5 বছরে আমরা আমাদের দপ্তরের সহযোগিতায়, জনগণের বিভিন্ন সহযোগিতায় আমাদের সরকার 5 বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এখনো পর্যন্ত ত্রিপুরা একটি বড় মাপের ইউনিট, যেটা আমরা জানি বিদ্যুৎ সেক্টর বাদেও রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একটি রাবার ট্র্যাক ইউনিট। সেটা একটা বড় বিষয়, রাবার ট্র্যাক ইউনিট আমরা করতে পেরেছি। তাছাড়াও ত্রিপুরায় টিএমটি বার, তার পাশাপাশি রড প্লাস্টিক ইউনিট, বাসের ফ্লোর টাইলস, কিছু চাপ প্রক্রিয়াকরণ কারখানা, তার পাশাপাশি যে রাইস মিল, যেমন আটা ময়দার যে মিল, রাবারের বিভিন্ন শিল্প ইত্যাদি মতো ছোট মাঝারি আমরা ইউনিট আমরা করেছি ত্রিপুরা রাজ্যে। তো সেটাও কিন্তু বিগত দিনে
মাত্র হয়, কিন্তু হয়ে বন্ধ হয়ে যায়, কোনো সেটার গুরুত্ব নেই। কিন্তু আজকে বর্তমান আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করছে যেগুলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের ত্রিপুরাতে হবে সেগুলো যাতে অনবীন্নত সেটা যাতে বাদ না হয়, সেটা যাতে চলিত ভাবে সেটা চলে যায় হয়ে যায় ধীরে ধীরে, যাতে করে আরো গ্রো হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বর্তমান সরকার কাজ করছে। এইগুলি ছাড়াও ক্ষুদ্র যে সূক্ষ্ম আমাদের যে আরো উদ্যোগ রয়েছে, যেমন ধরুন আমাদের ত্রিপুরাতে রেজিস্ট্রেশন ইউনিট আছে আমাদের 32,728টি, এবং তার মধ্যে মাইক্রো ইউনিট হচ্ছে 31,943টি, এবং ছোট ইউনিট হচ্ছে 733টি, এবং মাঝারি ইউনিট হচ্ছে 52টি। তো এগুলো একটা বড় দিক, হয়তো অনেকের কাছে ছোট কিছু মনে হতে পারে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা কিন্তু খুব একদিনে সেটা সম্ভব হয় না, সময়ের প্রয়োজন। তো আমাদের 5 বছরের মধ্যে আমরা এগুলো করেছি। তার পাশাপাশি যে আমাদের এছাড়াও গত 5 বছরের বিনিয়োগ, আমাদের এখানে বিনিয়োগকারী বিনিয়োগের প্রক্রিয়াকরণ আমাদের 156 আমাদের এখানে ইনভেস্ট করেছে। তার যে টাকার সংখ্যাটা হচ্ছে 1091 কোটি এখানে বিনিয়োগ করা হয়েছে। তো কিসের উপরে হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে। তো কিসের উপরে? বাঁশের, আপনারা জানেন বারবার বলছে বাঁশ আমাদের ত্রিপুরাতে হয় অ্যাভেলেবল, আমাদের আছে। তো বাঁশ, রাবার কাঠ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন শিল্পের মধ্যে বিনিয়োগ আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে। তার পাশাপাশি যে আমরা দেখছি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আজকের যুব সমাজরা শুধুমাত্র কি চাকরির ইন্টারেস্ট থাকে এবং কোনো দিক দিয়ে, কিন্তু তাদের যে ত্রিপুরা রাজ্যে যারা যুবতী আছে তারা কিন্তু ইন্ডাস্ট্রিকে ইন্টারেস্ট নেই, তাদেরকে জায়গাতে হবে, তাদের যাতে করে তাদেরকে উৎসাহিত করা যায়, যাতে করে শিল্প বিকাশের দিকে তাদের উন্নয়ন যোগানো যায়। তার জন্য আমরা ইদানিং আলোচনার মাধ্যমে আমরা করেছি যুবকদের সচেতনতা কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সেটা আমরা কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তার এই স্কিমের এই মাধ্যমে যাদের যে প্রতি জেলা থেকে কমপক্ষে 100 যুবককে সিলেক্ট করা, তাদের সিলেক্ট করে প্রতি ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে আমাদের ভোজনগর, আপনারা জানেন আমাদের যে সবচেয়ে বড় যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটা আমাদের ভোজনগর রয়েছে, সেখানে বিভিন্ন শিল্পের যে জায়গাগুলো রয়েছে সেখানে তাদেরকে পরিবেশন করা এবং তাদেরকে আসার ইনভাইট আমরা করবো, এবং তাদেরকে 2 ধাপে সেটাকে করা হবে। যেমন প্রথম ভাগে তাদেরকে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো পরিদর্শন করানো হবে। তার পাশাপাশি পরে আমরা তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ আমরা করাবো, এবং সেখানে আমার দপ্তরের বিভিন্ন আধিকারিকরা থাকবে, পাশাপাশি যে ব্যাংকের যা আছে তারাও থাকবে, এবং অন্যান্য দপ্তরের আমাদের স্কিল তারাও থাকবে, যাতে করে তাদেরকে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সুযোগ দেওয়া যায় এবং লোনের বিভিন্ন ভাবে তাদেরকে দেওয়া, যাতে করে তাদের যে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকতে পারে এবং সেই ক্ষেত্রে তাদেরকে বিস্তারিত জানানোর জন্য তারা যাতে আমার ত্রিপুরাকে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে ত্রিপুরাকে আমরা গড়ে পারি, এবং ভারতবর্ষের মধ্যে যাতে করে আমাদের ত্রিপুরাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে চিন্তা করতে পারি, সেই সাথে আমরা কাজ করতে যাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। তো দিক দিকে এইটুকুই বলবো। পাশাপাশি আমরা যেটা আমাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ রয়েছে, তো স্কিল আমরা 5 বছরে
বিভিন্ন আমাদের যে শ্রমিকরা রয়েছে তাদেরকে আমরা ট্রেনিং আমরা করিয়েছি। পাশাপাশি আপনারা জানেন আমাদের ইস্যু একটা ছিল লং টাইম যে এটা সরল হিসেবে আমরা জানি তাদেরকে যেহেতু আমাদের ত্রিপুরাতে তারা স্থায়ীভাবে থাকে তাদেরকেও আত্মনির্ভর করতে হবে সেটা মাথায় রেখে আমরা অলরেডি 80 জনকে ট্রেনিং করিয়েছি এবং 40 জনের ট্রেনিং করা হচ্ছে। তার পাশাপাশি পুনর্বাসন প্রাপ্ত উত্তর ত্রিপুরা জেলা ভোলা এবং মতি জেলাতে যে আমাদের রয়েছে সেখানে আমরা 200 জন ট্রেনিং করাবো, শুরু করবো। তার পাশাপাশি যে জলজীবন যে মিশন যে আমাদের জলজীবন মিশন যে আছে তার মাধ্যমেও কিন্তু আমরা 60 জনকে 400 আমরা সেটা ট্রেনিং করাবো। তো এটা উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক আমাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে। সেই লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা আমাদের দপ্তর থেকে করাচ্ছি। সমগ্র আমাদের 2 জেলা তার মাধ্যমে চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং যে ঐতিহ্য দক্ষতার উন্নয়ন করে কিভাবে মার্কেটিং করা যায় সেই প্রশিক্ষণ ব্যবস্থা করা। এই প্রকল্পে সরকার 8 কোটি টাকার মঞ্জুরি দিয়েছে এবং প্রথম কিস্তিতে 1 কোটি 57 লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং আশাবাদী তার মাধ্যমে আমাদের ত্রিপুরাতে যুবক যুবতীরা রয়েছে যাদের ইচ্ছা রয়েছে কেন একটা জিনিস ইচ্ছে ছাড়া ইচ্ছে ছাড়া সেটা সম্ভব হয় না। তারা মনকে কাজ করবে ও ইচ্ছে থাকবে ট্রেনিং নেবে তার অবশ্যই তার সুফল পাবে এবং আমরা চাই তাদেরকে আত্মনির্ভর করে তো এইটার মাধ্যমে অনেক সুযোগ পাবে। আমাদের একটা স্কিম যেটা রয়েছে স্কিম বলতে পোর্টাল যেটা রয়েছে NFPS পোর্টাল তার মাধ্যমে সেখানে রেজিস্টার করা হয়েছে। এখনো পর্যন্ত 9,906 জনকে সেখানে
প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে করে ওরা আত্মনির্ভর হতে পারে। তো যৌনাতিথির জন্য কিন্তু আমাদের সবকা আমরা বলে থাকি, তাদের আমরা বাড়তে চাই না। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রত্যেককে সমানভাবে এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা নবজাতিকে গুরুত্ব আমরা দিচ্ছি। যেমন সমাজ দপ্তরের দপ্তর থেকেও আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং করানো হয়েছে। যেমন এই প্রকল্পে 174 জন দিব্যাঙ্গজনকে ট্রেনিং থেকে শুরু করে ITES ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 240 জন দুস্থ মহিলাকে লাইফ স্কিল ট্রেনিং করা। তো এসব একটা উদ্দেশ্য আত্মনির্ভর করা। আগেও বলেছেন জল জীবন মিশনের ব্যাপারে। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমেও 340 জনকে ট্রেন করানো হয়েছে এবং আমরা চেষ্টা করি তাদেরকে কিভাবে আত্মনির্ভরের জন্য বিভিন্ন প্লেসমেন্ট করার ব্যবস্থা কিভাবে করা যায় সেই দিকেও আমরা চেষ্টা করি এবং আমরা তাকে নিয়েছি যে প্রতিটি GBC থেকে কমপক্ষে 2 জন করে প্রশিক্ষণ দেওয়া। তার পাশাপাশি যে আমাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করি। রিসেন্টলি আমরা দেখেছি আমাদের ছেলেরা যাবে, তো সেটা একটা বড় বিষয় যে ভালো অনারিয়াল পাবে, সেখানে স্যালারি পাবে। তো সেটাও কিন্তু আমাদের সরকার সেটা করছে কিভাবে তাদেরকে বৈদেশে হোক, আমাদের ভারতবর্ষে হোক, ত্রিপুরায় হোক, তাদেরকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার আমাদের দপ্তর কাজ করছে। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল উদ্যোগে রাজ্যে ফার্স্ট ইন্টারন্যাশনাল জব ফেয়ারে রাজ্যে ৩,৩৯৯ প্রার্থী রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এর মধ্যে 284 জন প্রার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে উত্তীর্ণ হয়েছে। তো তাদেরকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সুযোগ আমরা করে দিচ্ছি যাতে করে তাদেরকে বাইরে যেমন আমি বলেছিলাম যে জাপান যেতে হলে ইংলিশ তো লাগে, তার পাশাপাশি জাপানের ভাষাও শিখে হয়, সেটাও আমরা দিল্লিতে আমরা ট্রেনিং করাই। তো এভাবে বিভিন্ন ভাবে আমরা আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তো একটাই লক্ষ্য যে আত্মনির্ভর করা, আত্মনির্ভর করার জন্য আমাদের দপ্তর চেষ্টা করে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, যারা আমাদের ত্রিপুরাবাসী আছে বিভিন্ন জায়গা থেকে দেখেন এবং শুনছেন, সমস্ত মিডিয়ামদের বলবো যে আমাদের দলের সঙ্গে যদি কোন জায়গাতে কনফিউজ থাকে, কোনো কেউ লোন নেবে, কেউ ইন্ডাস্ট্রি করতে চায়, যে কোনো সহযোগিতা
যাতে করা যায় এবং আমাদের যাতে আরো যাতে ত্রিপুরা উন্নত করা যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা বলতে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আরো আইডি আমরা পাঠিয়েছি। না যে আমাদের যেখানে কমার্স হয়েছে সেখানেও কিছু একটা ইয়ে ছিল, সেটা কাজ মোটামুটি সেটা হয়েছে, সেটাও চালুর পর্যায়ে এখন বর্তমানে আছে। কিছু রিপেয়ারমেন্ট হইতাছে তারপরেই কাজ চলছে। আমাদের ফিল্ডে ডেভেলপমেন্টের কোনো প্ল্যান আছে যে ওই জায়গায় আপনারা এই যে মনে করছেন এই হিসেবে নিয়ে বর্তমানে আমরা কেবল আমাদের মেনলি আমরা দেখেছি এই জায়গা খালি পড়ে আছে, তার জন্য কেননা আমরা লং দেখেছি যখন থেকে যে জমি চালু হয়েছিল তখন থেকে কোনো প্রপার্টি না লজ প্রসেস চলছে, তো তার জন্য আমরা চিন্তা করে আলোচনা করেছি কিভাবে সেটাকে প্রো করা যায়। আমাদের বিভিন্ন সরকারি রয়েছে এবং যে আমাদের তাদের স্যালারি রয়েছে সেই দিক থেকে চিন্তা করলে অনেক লস চলছে, তো সেটার
এরা এত মিথ্যে কথা বলে না, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। কোথায় কাজ আছে সব থেকে বেশি হতো? সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমার তো যোগ্যতা কম ছিল না। পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। নানান তরফ থেকে নানান বক্তব্য থাকে এবং সেই বক্তব্যগুলির স্পষ্টীকরণ তুলে ধরতে আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যারা আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, যারা ফেস রয়েছেন, তাদের সাথে আমরা আলোচনায় থাকার চেষ্টা করি এবং তাদের কি মতামত রয়েছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং বিভিন্ন তরফ থেকে যে অভিযোগগুলি উঠে আসে তার খোলাসা করার জন্য আমরা প্রতিনিয়ত থাকি। আজ আমাদের স্টুডিওতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি একজন পরিচিত চেহারা, আপনাদের প্রত্যেকেরই পরিচিত, অর্থাৎ ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন ডক্টর দিলীপ দাস স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে। নমস্কার পূজা। যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো স্যার, 2023-এর বিধানসভা নির্বাচন আমরা উৎসবের মেজাজে অনুষ্ঠিত হতে দেখি। 2023-এর নির্বাচনের পর আমরা রাজ্যের বুকে আবারও পূর্বের যে 5 বছরের সরকার ছিল বিজেপি IPFT জোট সরকারকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসতে। 2023-এর পর বা জয়যুক্ত হওয়ার পর আজ প্রায় 5 মাসের মাথায় রয়েছে, কেমন ভাবে দেখছেন বিজেপি সরকারের শাসনকালকে? ভালো, এবং আমাদের যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেন এবং আমাদের সরকারের যা নীতি নির্ধারণ আছে, যা প্রজেক্ট আছে, সেই অনুযায়ী একটা সুষ্ঠুভাবে সুস্থভাবে একটা কাজ করার একটা প্রয়াস উনি চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে ওনার মন্ত্রিসভাকেও সেই দিকেই উনি নিয়ে যাচ্ছেন। স্যার, আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে এই এলাকায় যিনি বিধায়ক বর্তমানে, অর্থাৎ CPIM দলের যিনি জয়ী প্রার্থী রয়েছেন সুদীপ সরকার স্যার এসেছিলেন এবং উনি বলেন যে গত 5 বছরে এই এলাকায় নাকি একটিও উন্নয়নমূলক কাজ হয়নি এবং তিনি আপনার দিকে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন, আপনি যদি একটা উন্নয়নমূলক কাজ ওনাকে দেখাতে পারেন। এই কথাটা বাকি স্টুডিওতে এসে বলেছে, ওর বাড়ি যেখানে লঙ্কা মোড়ে ওখানে গিয়ে বলুক। আমি তো বলবো এরা হয় অন্ধ, না হলে ওদের জাতি বা প্রফেশন যেটা আছে, পলিটিক্স যেটা আছে, ওরা এমন হিংসাপরায়ণ এবং ওরা ইচ্ছাকৃত দেখে না। নাহলে লঙ্কামুড়ে আমাকে লোকে বলে যে আমি নাকি লঙ্কামুড়ের MLA। একটা বুথের মধ্যে 26টা রাস্তা করেছি। এখনো যে রাস্তাগুলো দেখা যাবে যে লঙ্কামুড়ের স্কুল থেকে শুরু করে ওইখানে লঙ্কামুড়া যেটার যে শ্মশান ছিল, এখানে একটা 1 নম্বর ওয়ার্ডে একটা শ্মশান ছিল বহু বছর ধরে, এই রাস্তাটা এইটা থেকে শুরু করে একটা যেটা আমি বসিয়েছি, যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সেটা কোথাও হয়নি। এটা হলো পশ্চিম ভুবন 80 কোটি টাকা খরচা করেছে, তাতে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের প্রায় 5,500 বাড়িতেও একদম বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে এবং প্রায় 50,000 লোক সেখানে বেনিফিটেড হবে। ওর বাড়ি যেখানটায় 23 নম্বর ওয়ার্ডে 23 নম্বর বুথের কাছাকাছি, যেটা হয়তো আমার জানা নেই কেউ করেছে কিনা, 23 নম্বর বুথ, এখানে একটা ভূমিহীন কলোনি আছে। এয়ারপোর্টকে যখন সাজানো হয় তখন কিছু লোককে এখানকে সরিয়ে ওই দিকে দেওয়া হয়েছিল। ওখানে প্রায় 250 খানের মতো জায়গা আছে, কাঁটাতারের ভেতরে আমাদের জায়গা। ওখানকার কৃষক না সারা বছর জল পায় না, চাষ করতে পারে না। ওখানে একটা ইন্ডিয়ান ল্যান্ডে, ওইটাও ইন্ডিয়ান ল্যান্ড, কাঁটাতারের বেড়ার ভেতরে ওইখানে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে বাংলাদেশের যে আমাদের জায়গা আছে ওখানে জল যাতে দেওয়া যায় কৃষিতে, সেই পাইপলাইনও আমি বসিয়ে দিয়েছি। এটা যদি না দেখে তাহলে এদের যা স্বভাব আর কি, ওদের যা স্বভাব, আমি তো জানি না, ফেস টু ফেস ওরা বসে না, তো এসেছে। যাই হোক, ভাগ্যিস লঙ্কামুড়া গিয়ে ওকে বলেন, আমি ওকে চ্যালেঞ্জ দিচ্ছি, লঙ্কামুড়া বাজারে দাঁড়িয়ে এই কথাটা বলুক যদি হিম্মত থাকে। সম্পূর্ণ মিথ্যা, এরা অন্ধ, আর নাইলে এত মোটিভেটেড, ওদের যে রাজনৈতিক ধরন সেই জন্য ওরা এই কথাবার্তা বলে এবং এই যে স্বভাব এবং চরিত্র ওদের, এই জন্য ওরা সারা ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে। ত্রিপুরাতে আগামী যে দিন আসছে ওরা আরো কমে যাবে। মানুষ এদের এই মিথ্যা কথা শুনতে শুনতে অভ্যস্ত। আমাদের একটাই জিনিস হচ্ছে, আমরা ভুলটা স্বীকার করতে পারি আর আমরা মিথ্যা কথা বলি না। মানুষকে যেটা করতে পারবো ততটুকুই বলি এবং আমি যা করেছি আমি যথেষ্ট বেশি করেছি। আমি আজকে আমার গাড়িতে আছে, আমি দিয়ে দিতে পারি, আমার কাছে লিফলেট আছে, আপনারা দেখে নেবেন এবং সময় পেলে এটাকে আপনারা প্রচার করবেন কি করেছি।
এই যে এখানে চিনায়ানি শ্মশানটা, ত্রিপুরাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল ফার্নেস বসেনি, কিন্তু ওইটাকে আমাদের অলরেডি এসে গেছে। শুধু ইলেকট্রিক ফার্নেস যেটা, সেটার জন্য 70 লক্ষ টাকা লাগে। এটা আমরা অলরেডি এটা টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু ওই সিস্টেমটা করতে গিয়ে যারা টেন্ডার করে তাদের অনেকে নেই, এটাও শিগগির বসে যাবে। আর রাস্তাঘাটের কথা তো বলেই মানে এমন রাস্তা হয়েছে যে 40-50 বছর ধরে যে রাস্তা হয়নি সেই সব রাস্তা করেছে। কাজেই এইসব কথার কোনো দাম নেই। আর বাই চান্স ও জিতেছে, ঠিক আছে। স্যার, আমরা দেখতে পাই যে বিষয়টা আপনি বললেন, যে আমরা দেখেছি এই যে গত 5 বছর আপনি সেই 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, এবং আমরা দেখতে পাই যে সেখানে 5 বছর আপনি বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছেন, আমরা আপনাদের সেখানে দেখানোর চেষ্টা করেছি। এবং জনগণ আপনাকে এই 2023 বিধানসভা নির্বাচনের পর কেন বেছে নেয়নি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে আপনার তরফ থেকে জানতে চাইবো যে কি কারণ ছিল যেখানে আপনি বা আপনার এই ধরনের ফল উঠে এসেছে, এই ধরনের ফল কি আপনি আশা করেছিলেন কিনা? না, একটা জিনিস, এইটাও একটা পরীক্ষা। তো অনেক সময় দেখা যায় পরীক্ষার প্রিপারেশন ঠিক হয়নি, হতে পারে। আমি তো পলিটিক্যাল ব্যাপারটার মধ্যে বিশেষ করে যে সিস্টেম অফ পলিটিক্স যেটা আছে, এই ব্যাপারে আমি একটা মেডিকেল কলেজের টিচার, সেই অনুযায়ী আমি দীর্ঘদিন ডাক্তারি করেছি, কিন্তু পলিটিক্স যেভাবে মানে করা হচ্ছে সেটা আমি অভ্যস্ত ছিলাম না, অ্যাকাস্টমড না। তো যাই হোক, টোটালিটি আমাদের পার্টি তো শুধু ব্যক্তিকে প্রজেক্ট করে না। আমরা সবসময় বলি যে আমাদের প্রতীক হচ্ছে পদ্মফুল, যেই সে আসতে পারে। সেখানে আমারও ব্যক্তিগত যেটা অনভিজ্ঞতা ছিল সেটা, প্লাস হয়তো আমাদের প্রিপারেশনটাই ভালো ছিল না। আমি কেস টু কেস বলবো, সেই ক্ষেত্রে আমি আমার দিকটাই বলবো, প্রিপারেশনটা হয়তো ভালো ছিল না। অনেক ফ্যাক্টর আছে, তার জন্য আমাদের দল আপনারা দেখেছেন প্রায়ই এখানে একটা এনকোয়ারি টিম করেছে, সবাইকে ডেকেছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এতে কিছু তথ্য উঠে এসেছে, এবং এই সিটটা হারার মতো কোনো কারণ ছিল না। এবং আরেকটা জিনিস জানি যে এখানে সিপিএম জানতো বা এরা জানতো যে ওরা জিততে পারবে না, যেখানে কিন্তু 1-to-1 ফাইট হয়েছে। ত্রিপুরাতে 2টো সিটে 1-to-1 ফাইট হয়েছে, কারণ ওরা জানতো যে ওই ক্যান্ডিডেট বা ওখানে কেউ জিততে পারবে না, যার জন্য সিপিএম এবং বিজেপির ডাইরেক্ট ফাইট হয়েছে। সেখানে কিছু ভোট কংগ্রেসের থেকে গেছে, একটা রেজাল্ট আপনারা দেখেন। আমি তো বলবো অনেক রকম অসুবিধা ছিল আমার ক্ষেত্রে। এখানে আমি পেয়েছি 19,700 ভোট, 1001টা ভোট কিন্তু নোটাতে পড়েছে, এবং বেশিরভাগ নোটা ভোট কিন্তু বিজেপির বিপক্ষে গেছে। এখন আপনি 1000 যদি যোগ করেন, আর টোটাল ডিফারেন্স হচ্ছে 1700 ভোটের ডিফারেন্স ছিল। আমাদের ইয়েতে এই 2016 সালে যখন বাই ইলেকশনটা হয়, সেখানে কিন্তু আমাদের ভোট ছিল 12,000-এর মতো। এবার প্রতিমাদি যখন ইয়েতে দাঁড়ালেন, এই লোকসভা ইলেকশনে জিতলেন, তখন উনি পেয়েছিলেন 19,200 ভোট, আর আমি পেয়েছি এবার 19,700 ভোট। এবং এটা হয়েছে, আমি বলবো যেটা আমাদের স্থায়ী এবং পার্মানেন্ট, এটা আমাদের ভোট। আরও যেটা হয়েছে, এই একবার প্রথম একটা ইলেকশন হয়েছে, যে ইলেকশনে বিরোধী পক্ষ একটা কমপ্লেন করেনি। তাতে আমরা আমাদের যে ইলেকশন লোকে দেখে গেছে, আমরা যেহেতু এই সিস্টেমে বিশ্বাস করি, হ্যাঁ আমি হেরেছি, কিন্তু আমি বলবো যে এই লোকগুলো আমাকে যে সমর্থন করেছে, 19,700 ভোট, এই 19,700 ভোট এই লোকগুলোর কাছে আমি ঋণী, যার জন্য আমি ইলেকশনের আগে যে কাজটা করতে পারিনি, এখন প্রতিদিন আমি মাঠের মধ্যে পড়ে থাকি। এবং আমি এখন তো ওই পশ্চিম ভুবন একটা ইউপিএসএ আছে, এখানে প্রত্যেক বুধবার আমি গাইনোকোলজিস্ট হিসেবে পেশেন্ট দেখছি। আমার একটা জায়গা আছে ওখানে, এখানে একটা চেম্বার করব, আর এখানে আমি ভলেন্টারি সার্ভিস দেব, একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করার প্ল্যান আছে। সুতরাং হার জিতটা আমি জিত বলবো, এবং মানুষ আমাকে জিতিয়েছে, কারণ অনেক মাল্টি ফ্যাক্টর ছিল এখানটাকে এই পরাজয়ের পিছনে। তার ভিতর থেকে যে আমি 19,700 ভোট পেয়েছি, এটা আমাদের পার্টির যে সিনসিয়ার ওয়ার্কার তাদের কাজ, ডেভেলপমেন্ট যেটুকু হয়েছে, এবং মানুষ আমার প্রতি যে আস্থাটা রেখেছে তারই প্রতিফলন। স্যার, আমরা দেখতে পাই এছাড়াও একটি অভিযোগ তিনি বলেন, বা তিনি একটা বিষয় তুলে ধরেছিলেন, অর্থাৎ এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, উনি বলেন যে এই যে এয়ারপোর্টটি বর্তমানে হয়েছে, সেই এয়ারপোর্ট জায়গায় আপনি কিছুক্ষণ পূর্বে একটু বলেছিলেন বিষয়টা, যে সেই জায়গায় কিছু একটা বস্তি ছিল, বস্তি এলাকা ছিল, এবং সেখানে বেশ সংখ্যায় লোকের বসবাস ছিল।
এবং তাদেরকে সেই এয়ারপোর্টের জায়গাটায় যখন তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে ভূমিহীন করা হয়, তাদের পরবর্তীতে তাদের থাকার জন্য কোনো নাকি ব্যবস্থা করে দেওয়া হয়নি। আর আপনি নাকি সেই সময়ের বিধায়ক ছিলেন, এই বিষয়টা তিনি বলেন। এরা এত মিথ্যে কথা বলে না, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। মানে মিথ্যা বলার একটা মানে সীমা থাকা উচিত। এদেরকে উৎখাত কারা করেছিল? সিপিএম করেছিল। শুধু তাই নয়, ওইখানে ওদের টাকা পয়সা যে দেওয়ার কথা, টাকা পয়সাগুলো ওরা মেরেছে। আমি যখন গেলাম, আপনারা যখন যাতায়াত করেন দেখবেন তো এয়ারপোর্টের সাইড দিকে যেটা রাস্তা, ওরা এয়ারপোর্টের ভিতর দিয়ে আসা যাওয়া করতো। আর আমি তো পরে গেছি এখানটার মধ্যে। এই ভূমিহীন কলোনিটার নাম আসলো কি করে? ওইখানে 3টা বাজার শেড আছে, ঘুরে দেখবেন যে একদম কাঁটাতারের বেড়ার পাশাপাশি গিয়ে 3টা বাজার শেড বানিয়েছে, সেটার মধ্যে লোক বসে না আজ পর্যন্ত, এরকম গোটা বর্ডার জুড়ে এমন জায়গায় ওরা করেছে সেখানে বাজার হওয়ার সম্ভাবনা নেই। এই যে লঙ্কামুড়ি স্কুলের পাশে এখানে একটা জায়গা আছে, 8টা স্টল বানিয়েছিল। 8টা স্টল বানিয়েছিল বেকারদের দেওয়ার জন্য। কিন্তু তখন জিতেন দাস বোধহয় ছিলেন, প্রফুল্লজিৎ সিনহা এটাকে উদ্বোধন করেছিলেন। কিন্তু আমি যখন এটা নামলাম, এটার মধ্যে আমরা ট্রেস পেলাম না যে এটা কারা করেছে। অনেক ঘুরতে ঘুরতে পশ্চিম যে জেলা পরিষদ, সেখান থেকে আরডির কাছ থেকে খুঁজতে খুঁজতে দেখা গেল মৌখিকভাবে 2জন লোক এখন যারা 8টা স্টল নিয়েছে 17 লক্ষ টাকা মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট হয়েছে, আমি একটা বেকারকে দিতে পারিনি। এই জন্য বলছি, এখন দেখবেন এয়ারপোর্টের পাশ দিয়ে যে আপনারা যাতায়াত করেন, এই রাস্তা ছিল আগে কখনো? দেখুন তো কত বড় রাস্তা বানিয়েছে। এবং ওখানকার লোকদের মধ্যে যে ক্ষেতের জমিতে যে জল, এই লঙ্কামোড়াটা কিন্তু এটা সম্পূর্ণ ভিলেজ, কিন্তু ওখানের ভিতরে গিয়ে দেখবেন অনঙ্গনগর এটা নাম দেওয়া আছে, এটা পঞ্চায়েতের মধ্যে ছিল, এটাকে ওরা নিয়ে আরবানের মধ্যে নিয়েছে। এই লোকগুলো সব থেকে দরিদ্রতম লোকের মধ্যে এটা। ওইখানকার আমার এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওই লোকগুলোর আর্থিক অবস্থা চিন্তা করে একটা ব্লকে যে সুবিধা পাওয়া যায়, ওইখানকার লোকদের ঠিক সেই সুবিধা পাইয়ে দিয়েছি আমাদের সরকার। এই কৃষকগুলোকে সেইভাবে আমরা ওই সাবমার্সিবল ওয়াটার বলেন, জলে, এখন তো সোলার চার্জ বলছি। আরে লোকে জানে বা সবাই জানে অফিসিয়ালি হি ইজ দ্য এমএলএ, কিন্তু বাই প্র্যাকটিক্যালি সবাই জানে ডক্টর দিলীপ দাস এমএলএ, এবং আমার কাছে লোকে সেটা আসে। আমি সব কাজ তাদের প্রতিদিন আমার বাড়িতে গিয়ে দেখবেন। এদের সাথে এরা মিথ্যেবাদী। আমার মনে হয় এখানে এসেছে এইসব কথা বলে। এগুলো দিয়ে হালে পানি পাওয়া যায়, কাজ করতে হবে, মিথ্যা কথা দিয়ে কিচ্ছু হবে না। তবে এই যে বিষয়টি তিনি বলেছেন তার কতটুকু সত্যতা রয়েছে? একদম মিথ্যা কথা। গেলেই দেখতে পারেন, আমার সাথে যদি যেতে চান আপনারা চলেন, গিয়ে দেখেন কিভাবে। হ্যাঁ, ওখানে রাস্তাঘাট টাট কিচ্ছু নেই। এই জন্য বলছি যে লঙ্কামুড়া কেন লেগেছে, ওখানে আমরা জল দিচ্ছি। ভূমিহীন কলোনি একটা আছে, বললামই তাকে বাংলাদেশে মানে পাঠিয়েছি। যেখানে যেখানে ডিপ টিউবওয়েল দরকার লাগলে আমরা সেটা বসিয়েছি। এবং মানুষ অসম্ভব দরিদ্র, আমরা তাদেরকে সব সুবিধা, কিষাণ ভাতা বা অন্যান্য ভাতা থেকে শুরু, যেখানে যখন যেভাবে তাদের সাহায্য দেওয়া যায় তা দেওয়া আছে। আর এই যে কুকর্মটা, এটা তাদের সৃষ্টি। কারণ তখন এয়ারপোর্টের ভিতর দিয়ে যখন রাস্তা ছিল, আমি তো প্রথম থেকে 2 বছর তো আমি রাস্তাই করা যায় না এখানটার মধ্যে, মানুষের রাস্তা ছাড়ে নেই, ওরাই লোকদের বাধা দিয়ে তৈরি করেছে যাতে রাস্তা না ছাড়ে। কিন্তু তারপরে তাদের সাথে বুঝিয়ে টুজিয়ে এত চওড়া রাস্তা দেখেন। আপনারা, আমাদের তখন পরিবহন মন্ত্রী ছিলেন রঞ্জিত সিংহ রায়, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাই পিডব্লিউ আমাকে বলেছে, আমি বলছি দেবো না। ওরা 10 ফিট টপ ব্ল্যাক টপ, 10 ফিট যদি ব্ল্যাক টপের রাস্তা করে তাহলে 2টো গাড়ি ক্রস করতে পারবে। আমি এখানে বাধা দিয়েছি। এরপর এখন দেখবেন কত বড় 2টো গাড়ি ট্রাক যাতায়াত করতে পারে, যেখানে বিএসএফ এর একটা পয়েন্ট আছে। কত সুন্দর রাস্তা হয়েছে। এরা অন্ধ তো, এরা দেখে না কিছু বলে এইসব কথাবার্তা বলে। এগুলো সব মিথ্যা কথা। আর যা কিছু ওদের পাপের ফসল আমরা বুঝছি। স্যার, আমরা দেখতে পাই যে এই 2023 বিধানসভা নির্বাচনের পর আপনার 4 বরজলা যে এলাকাটি রয়েছে, সেখানে বর্তমানে সিপিআইএম দলের বিধায়ক রয়েছেন। আমরা একটু জানতে চাইবো, এই 5 মাস যাবত আমরা দেখতে পাই যে নির্বাচনের পূর্বে বা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ রয়েছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বা বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতীদের আক্রমণ বা সেই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পেয়েছি। আপনার এলাকার পরিবেশ কেমন রয়েছে? না, এগুলো সারা ত্রিপুরায় ওরা যা সৃষ্টি করেছে। যে একটু আগে আমি রমেশই তো, হ্যাঁ, রমেশের সাথে কথা বলে যেটা শুনলাম আর কি, ওদের যতগুলো দুষ্কৃতি আছে এই সব দুষ্কৃতিকে আমাদের দলের মধ্যে ঢুকে দিয়েছে। এবং এই দুষ্কৃতিগুলো, সিপিএম এর যে দুষ্কৃতিগুলো, এরাই ওদের বাড়িগুলো নষ্ট করছে, আক্রমণ করছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স ফর করাপশন। এদের অনেকেই জেলে ঢুকবে, আমরা মানে সব রেখেছি। হ্যাঁ আছে,
গোলমাল যে নাই এটা নয়, আমরা হঠাৎ করে মানে বরজলাটা এই সারা ত্রিপুরার মধ্যে বা আলাদা হয়ে যাবে, একদম শুদ্ধ হয়ে যাবে এরকম নয়। অশুদ্ধ লোক আমাদের মধ্যে বেনজলের মধ্যে অনেকে ঢুকে পড়েছে, আমরা তাদের দেখছি, আমরা সামলাচ্ছি এবং আমরা যখনই বুঝতে পারবো এদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেবো। স্যার, আমরা একটু জানতে চাইবো যে এই যে বর্তমানে বিধায়ক রয়েছেন অর্থাৎ সুদীপ সরকার, উনি কি রকম কাজ করছেন এলাকায়? আমি তো এখন পর্যন্ত ওকে দেখিনি। আমি দেখলাম কয়েকটা রাস্তা যেটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি এবং এইটার মধ্যে এসে ওই মাঝখানে ভিজিট করে গেছে। একটা রাস্তা করতে একটা হাতি ভাড়া দিয়ে রাস্তাটা যেটা আছে, আমি এসে 29 লক্ষ টাকা খরচা করে করেছি, কিন্তু দেখা গেল গর্ত হয়ে গেছিল। পিডব্লিউর সাথে কথা বলা, এটা মোহনপুর সাব ডিভিশনে এটারও কাজকর্ম চলছে বারবার। কিছু কিছু রাস্তা আছে যেগুলো কন্ট্রাক্টর কাজ নিয়ে আবার ছেড়ে দেয়, কারণ এই টেন্ডারের ব্যাপারটা আছে। অনেকগুলো রাস্তা আছে। তারপরে গোয়ালা বস্তির মধ্যে একটা রাস্তা কালভার্টের টাকা আমাদের হাতে ছিল, তারপরে দেখলাম মাঝখানে এসেছে, ওইটুকু মাঝখানে ফেস প্রেজেন্টেশন করেছে। এর বাইরে ও এখনো কিছু কাজ করেনি, বরং ওকে বলুন আপনারা ও কি কি কাজ করেছে। স্যার, আমরা যদি বলি যে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন সুদীপ সরকার, তিনি একজন 10,323-এর শিক্ষক ছিলেন এবং তিনি যে বিষয়টি বলেন যে 10,323 যদি সিপিআইএম সেখানে সরকারে আসতো তবে 10,323 শিক্ষকদের আজ ভালো দিন আসতো এবং বিজেপি সরকার তাদেরকে একটি কালো দিন দেখিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আরে ও যত পাপ তো ওদের, তো এই পাপটা তো ওদেরই তো সৃষ্টি। যখন ওদের আমি যেটুকু জানি আর কি, শুধু 45 দিনের টাকা বাঁচাতে গিয়ে, যেমন 2010 সালে না কততে চাকরিটা যদি ছুটির আগে চাকরিটা দিয়ে দিত তারা সবাই ঢুকে যেত। তো এই যে এদেরকে যে সৃষ্টি করলো এটা, এইভাবে যাদের যোগ্যতা যাদের নাই তাদের দিল কেন? আর ওদের যে বড় লিডার বলেছিলেন তো পাশে আছি, কখন পাশে থেকে ছুটে চলে গেল? কেন এগুলো করলো না? আমাদের সরকার চেষ্টা করছে বিভিন্ন টেট, এই যে শিক্ষার যে চেঞ্জটা হয়েছে সেখানে ওদেরকে কোয়ালিফাই করার বন্দোবস্ত করছে। তাদের মধ্যে অনেকে জিআরবিটি সেটা কোয়ালিফাই করেছে। নাম্বারটা 10,323 আমরা এখন সেটা বলি বটে, এটা নাম্বারটা কমে 8,000-এর কমে চলে এসছে। আমরা ফেজ বাই ফেজ তাদের যোগ্যতা অনুযায়ী ওরা কম্পিটিশন করে ঢুকে যাবে। ওদের পাপের বোঝা আমাদের, ওদের তো দোষ সবসময়, ওদের তো সবসময় মানে এই স্বভাব। তো ওরা ভারতবর্ষের কিছু বিশ্বাস করে না, ভারতবর্ষে মানে না। ওদের যা কিছু ওই চীনে, তাহলে ওই কম্বোডিয়া হবে বা কোথাও হবে, ওখানে যদি কিছু এরা মিছিল করে, কিন্তু আমাদের এখানে যখন কিছু তখন মিছিল দেখা যায় না। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। আস্তে আস্তে আর যেহেতু আমরা যেটা বলছি লোকাল ফর ভোকাল, মানুষও বুঝে গেছে, তো আমাদের যেই ভোকাল ফর লোকালে আস্তে আস্তে ওরা চলে যাবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না। স্যার, একটি ইলেকশন রয়েছে, আমরা যদি বলি যে যারা বিরোধী পক্ষরা রয়েছে তাদের ইলেকশনটি হচ্ছে যে এমন কিছু খাস জায়গা রয়েছে যে জায়গাগুলি এলাকার, এই যে 4 বরজলা এলাকার এমন কিছু খাস জায়গা রয়েছে যা কোন না কোন একটি দলের যুব নেতারা তা দখল করে নিচ্ছে এবং চোরা দামে বিক্রি করছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি কি বলবো, আমাদের দুর্ভাগ্য যে 25 বছরের একটা সরকার আমরা পেয়েছি, ওরা তো কোনো ডেভেলপমেন্ট কিছু করেনি। তো আজকে আমাদের সরকার বা মোদিজি যে কথাটা বলছেন, আমরা বলছি সেলফ রিলায়েন্ট, সেলফ রেসপেক্ট। আমরা বলছি যে চাকরি না চেয়ে চাকরি যাতে গিভার অফ জব। ওরা কি করেছে 25 বছরের আগে 10 বছর, 35 বছর আমাকে বলেন ত্রিপুরা রাজ্যে 35 বছরে এমন একটা ইন্ডাস্ট্রি বা কিছু করতে পেরেছে? আমাদের যা কটা জিনিস ছিল, সেই আমাদের যে জুট মিল বলুক বা কিংবা টিআরটিসি বলুক, সবগুলো ওরা শেষ করে দিয়েছে। আমরা তখন হাবুডুবু খাচ্ছি। আস্তে আস্তে বেকার সংখ্যা বাড়ছে। 7 লক্ষ বেকার তো ওরা দিয়েই গেছিল, এখন সেই সংখ্যাটা হতে 7.5 লক্ষ তো হয়েছে। আমাদের যে সমস্ত ছেলের, এই যে মনে করেন কিষাণ সম্মান নিধি যা আমরা একটা দিই, এই যে কিষাণ সম্মান নিধি, এরা ভাবতে পেরেছিল যে একটা কিষাণ বছরে 6,000 টাকা ঋণে ডুবে যেত, সব কমে গেছে কিষাণরা, আমরা সেটা দিচ্ছি। আজকে একটা লোকের ঘর ছিল না, আজকে লঙ্কামুড়া গিয়ে দেখেন, আমি লঙ্কামুড়াতে আমি বলছি, গিয়ে দেখবেন যে একটা বাড়িতে 2 থেকে 3টা করে বিল্ডিং আছে। আমি অনেককে বলেছি যে তোমরা এই কাজ করো, যে মাটির ঘরটি আছে কিছু ছবি তুলে রাখো। কাউকে বলেছি এই ঘরটা ভাঙবে না, যাতে আমাদের পরবর্তী প্রজন্মে এসে বলতে পারে যে আমরা এইরকম ছিলাম। এত বেশি ঘর, টয়লেট আমাদের তো একদম মানে টয়লেট নাই এরকম, রান্নার গ্যাস যেটা আছে সেটা গ্যাস, জল বললাম তো ওয়াটার, বিদ্যুৎ, এমন সব জায়গা। আরে জায়গার দালালি তো ওরাই করেছে। এই যে জায়গা দালালি ওদের কাজ ছিল, জমি দখল, এই বিক্রি করা, এটা তো তাদের ইন্ডাস্ট্রি ছিল। তাদের কাছে বেকার সমস্যার সমাধান এটা ছিল ইন্ডাস্ট্রি।
আমরা এখানে চেক করছি। হ্যাঁ, সব জায়গায় আমরা সফল এটুকু বলতে পারি না। আজকে আমাকে একটা পঞ্চায়েতের ইয়ে বানাবো, দিঘালিয়া পঞ্চায়েতটা বানিয়েছি, বিল্ডিং ভেঙে বানিয়েছে খাস জায়গায়। একটা কমিউনিটি হল লঙ্কামুড়া যেতে হয়, মধ্যভুবন মনে বাড়ি থেকে উৎখাত করে এখানে বানিয়েছি। আমি ডিসি অফিস বানাবো, আজকে এত বছর ধরে হয়েছে ডিসি অফিস নাই কেন? এখানকার রামনগর 10 নম্বরের কাছে থেকে কিন্তু মোহনপুর যেতে লাগতো, 200 টাকা আসা যাওয়া খরচা। বরজলাতে আলাদা ডিসি অফিস হয়েছে, তার জন্য 18.5 ঘন্টা জায়গা ওই যে রাজ ইন্টারকন্টিনেন্টাল পিছনে রেখেছি, এখানে আমরা করব। এরা কি বলে? এরা ডেভেলপমেন্টের কোনো জিনিসই নেই। এরা মানুষকে অশিক্ষিত, গাঁজা থেকে শুরু করে, কোথায় গাঁজা চাষ সব থেকে বেশি হতো? সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। কে ছিল সেখানকার লিডার? এই গাঁজা আর ওই ছেলে মেয়েগুলোকে এইভাবে ভুল পথে পরিচালিত করা, শিক্ষাকে একদম সম্পূর্ণ নষ্ট করে দেওয়া, এই ছিল ওদের। ওরা তো চায় মানুষ অশিক্ষিত থাকুক, মানুষ সরকার নির্ভর হোক, সরকারের পিছনে পিছনে ঘুরুক। কই আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, কই আমাদের তো কোনো কেউ জানে না, তো পরীক্ষা দিচ্ছে যে কোনো ছেলে মেয়ে পেয়ে যাচ্ছে সবাই যোগ্যতা বেসিসে, ওদের তো কোনো অধিকারই নেই। আমরা এই রাজ্যটাকে যেটা বলেছি, এই 5 বছরে রাজ্যের চেহারা পাল্টে যাবে, একদম পুরো পাল্টে যাবে। দেখেন না, শুধু রাস্তাঘাট থেকে যেখানে এখানের মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে, একবার যদি ধস নামে আমাদের 3 মাস থেকে বাণিজ্য বন্ধ থাকতো। কিসের জন্য তখন ওরা কাজ করতো না? কেন তারা লোয়ার পাকে ঠিক করতে পারলো না? লোয়ার পা ঠিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর জেলার যে ডিএমকে সেখানে রাত 10:30টার সময় ফোন করেন। ভাবতে পারা যায় এটা? আজকে লোয়ার পা কথাটা আমাদের কাছে আসে না কেন? 6টা হাইওয়ের কাজ চলছে। এয়ারপোর্টে কৈলাসহর, আমাদের এই কদিনের মধ্যে কৈলাসহর এয়ারপোর্ট, ফেনী নদীর উপর দিয়ে ব্রিজ দেখেন, রাস্তাঘাটে চললেই তো বোঝা যায়, মোহনপুরের দিকে যেতে গেলেও তো বোঝা যায় যে আমরা কোন ত্রিপুরাতে আছি। বললাম তো, হয় আর ওরা কালার ব্লাইন্ড, আর না হলে এই বদনাম করেই ওরা রাজনীতি করতে, ওদের কোনো জায়গায় থাকবে না। আমরা তো রেজিস্ট্রি করিনি। স্যার, 2024 লোকসভা নির্বাচন রয়েছে সামনে এবং সেই নির্বাচনের দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। আমরা যদি দেশীয় রাজনীতি দেখি বা ওইদিকে নজর রাখি, যে ইতিমধ্যে কিন্তু একটা গরম পরিস্থিতি রয়েছে, ইন্ডিয়া ভার্সেস এনডিএ আমরা উঠে আসতে দেখছি, বিরোধীরা একজোট হয়ে যায়। আপনি একজন নেতৃত্ব রয়েছেন শাসক দলের, আপনার থেকে আমরা জানতে চাইবো যে এই 2024-এর লোকসভা নির্বাচনকে আপনি কি পার্সপেক্টিভে দেখছেন বা আপনার মতামত কি রয়েছে? আমি কদিন আগে একটা পোস্ট আমার ছিল আর কি, আমি এই পোস্টটা পড়লেই আশা করি আমার উত্তরটা এসে যাবে। এটা চাণক্যের একটা কথা। চাণক্যের উনার মানে দেশের সব চোর ডাকাত যখন এক হবে তখন বুঝবেন দেশের রাজা সৎ এবং নিষ্ঠাবান, চাণক্য। সুতরাং যাদের সাথে কারো কোনো মিল নাই, শুধু নরেন্দ্র মোদীকে হটাতে হবে, তার জন্য যদি প্রিন্সিপাল যদি না হয়, আর ওরা একটা পেয়েছে মিনিমাম এজেন্ডা, কি যেন মিনিমাম পলিসি যেটা হয়। আরে মিনিমাম যদি পলিসি হয় তাহলে ম্যাক্সিমাম কাজটা কোথায় করবে? এর আগেও হয়েছিল, সিপিএম এর সাথে আমরা দেখিনি কংগ্রেসের জোট করতে, একটা 5 বছর শেষে তো আর ওরা থাকলো না। সিপিএম এর বিট্রে করা, ওদের কোনো প্রিন্সিপাল নাই, ওরা যেমন ধর্মেও বিশ্বাস করে না, ওদের পাপ পুণ্যে বিশ্বাস করে না, এরা বস্তুবাদী দল এবং যেভাবে লাভ হয় সেইভাবে করে। এবং এটা যেটা আছে, নরেন্দ্র মোদীর সমতুল্য লিডার এখন পৃথিবীতে নাই, এবং মানুষে এটা বিশ্বাস করে হি ইজ ম্যান অফ অ্যাকশন। এবং উনি, আমরা তো জিতবই, আগের বারের থেকে বেশি সিট পেয়ে জিতবো। এই আস্তে আস্তে এই তো দেখলাম যেটা আছে মহারাষ্ট্রের শারদ পাওয়ার দেখলাম, আবার সাথে দেখা, এই কয়েকদিনের মাঝখানে, এখনো তো সময় অনেক আছে। তো ওরা যে নিজেদের লাগবে যখন না প্রধানমন্ত্রী ভাববে আর কি, ওরা কোনোটাই করতে পারবে না। আর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশের যুব সমাজের কেউ বিশ্বাসই করে না। তো সুতরাং নরেন্দ্র মোদী ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, হি হ্যাজ নো সাবস্টিটিউট। নরেন্দ্র মোদী দিয়েই আমরা অনেক জিতেছি। আমি কিসের জন্য আসলাম পলিটিক্সে? আমি মেডিকেল কলেজ থেকে আমি এসেছি, টিচার থেকে এসেছি, কারণ ওই রকম একটা লোক যে এসেছে বহু বছর পরে ভারতবর্ষে, ওই রকম লোক আমরা পাবো না কিন্তু আমাদের জীবদ্দশায়। তাই ওর জন্যই তো আমরা এসেছি। এবং আমাদের ত্রিপুরায় আজকে যে ডাবল ইঞ্জিনের সরকার বলে ওরা হাসাহাসি করে, এই রাস্তাগুলো আমাদের হতো। এই যে আমাদের একটা ডেন্টাল কলেজ, 2টো মেডিকেল কলেজ, আর একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে দলাইয়ের মধ্যে দিকে আছে, কতগুলো ইনস্টিটিউট, ট্রেনিং হায়ার ইনস্টিটিউট হচ্ছে, কত লোক বাইরে থেকে শিক্ষায় বলি, স্বাস্থ্যে বলি, প্রতিটি। আর একটা দলকে তো একটু সময় দিতে লাগে। আমরা তো সব নতুন, আমাদের যারা এমএলএ ছিল এবার নতুন হয়েছে, আমাদের মন্ত্রীরা যারা আছে কিছু সংখ্যক লোক আগে থেকে আছেন পলিটিক্সে, কিন্তু মন্ত্রী হিসেবে তাদের অনেকেই নতুন। এটা তো মানতে হবে
প্লাস কোন সিস্টেমটাকে আমরা কাজ করছি, ওদের 25 থেকে 35 বছরের যে সরকারের যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে আমরা ধাক্কা দিতে দিতে আমাদের কাজ করাতে হচ্ছে। সুতরাং আগামী যেটা 2024-এ ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াবার মতো কোনো লোকই নেই। আর আমাদের পার্টি কিন্তু ওই ইলেকশনের সময় নামা পার্টি না, সারা বছরই কিন্তু আমরা কাজ করে করে, এই দেখেন না বক্সনগর আর এই মধুপুরের দিকে যে লোক, কত টিম আমাদের একসাথে কাজ করছে। আর লোকসভা ইলেকশন আর বিধানসভা থিম সম্পূর্ণ আলাদা থাকে। লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নাই এবং লোক ভারতীয় জনতা পার্টিকেই দেবে। স্যার, আমরা দেখতে পাই যে বিরোধী দলের পক্ষ থেকে এমনও কিছু বক্তব্য উঠে আসে যে এই 2024-এর লোকসভা নির্বাচনের পর রাজ্যে নাকি আমূল পরিবর্তন দেখা যাবে, রাজ্য রাজনীতিতেও নাকি পাল্টে যেতে দেখা যাবে অনেক কিছু। এই বিষয়ে কি বলবেন? কোনটা লোকসভার প্রশ্নটা আমার শুনি? লোকসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতেও নাকি বিপুল পরিবর্তন দেখা যাবে। এবার কি জিনিস? হ্যাঁ, আরো ভালো হয়, কারণ আমরা ডাবল ইঞ্জিনের সরকারটা সেটা কন্টিনিউ করব, কোনো অসুবিধা নেই। স্যার, এমনটা বলতে দেখা যায় তাদেরকে যে বর্তমানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের যে বিধায়কদের সংখ্যা সেটা অনেকটা কম রয়েছে, সেটাই তাদের মতামত থাকে যে পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। অ্যাকচুয়ালি যখন সংখ্যাটা একটু কম থাকে না, তখন সবার মনে একটু ভয় থাকে, কি পাবে, পাল্টে গিয়ে কি হবে, এই ভয়টা কি সবার নাই? সবাই কি মন্ত্রী হতে পারবো? সবাই তো মন্ত্রী হতে পারবে না। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমার তো যোগ্যতা কম ছিল না। তো পলিটিক্সে যে মন্ত্রী হয়ে যে সব কাজ করতে পারবে এইটা নয়। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনে পিছনে গাড়ি থাকবে, মানুষে আপাতত কিছু সম্মান টমান জয়ধ্বনি দেয়। যারা গভীরভাবে চিন্তা করে তারা বুঝতে পারে যেটা এমএলএ হিসেবে আমি যা কাজ করেছি, কারণ আমাকে তো আমার পার্টি আইজিএম হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করেছিল। দেখেন আইজিএম হসপিটালে কত রূপ চেঞ্জ হয়েছে, গেলেই বুঝতে পারবেন। আমি তো স্মার্ট সিটি, যেটা তো অ্যাডভাইসারি বডির, এটার চেয়ারম্যান। দেখেন বটজলা থেকে শুরু কতগুলো আমরা চেঞ্জ করেছি। এই যে কোভিডের সময় যে মানুষকে যে রেশনিং দেওয়া এটারও আমি চেয়ারম্যান ছিলাম। তারপরে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ভাতা টাতার ব্যাপারটা, সেই ব্যাপারগুলো আমি দেখতাম। অনেকগুলো জিনিস আমাকে দিয়ে রেখেছিল আমার যে সরকার ছিল, আমি সব কাজ করেছি, কোনো অসুবিধা হয়নি। তো সুতরাং আমার পার্টি এরকম না যে ওই মন্ত্রী আমি পাইনি বলে ছেড়ে দেবে, তার এটা আমি বিশ্বাসও করি না, এটা কখনো হবে না। কারণ ম্যাটার অফ প্রিন্সিপাল যদি হয়, আর আমাদের যে মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো কাজ করছে, ওরই তো সাংঘাতিক একটা প্রশাসনিক অভিজ্ঞতা তো ছিল না, তারপরে ইজ ডুইং ভেরি ওয়েল। কারণ এখানে যেখানে শিক্ষা দীক্ষা সততা থাকবে, আমি বিশ্বাস করি যে শিক্ষা দীক্ষা সততা যেখানে আছে সেখানের মধ্যে কোনো খারাপ হওয়ার কোনো কারণ নেই। আর যারা বেশি চালাকি করবে তারা ঠকবে। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আছি আমরা। স্যার, আপনার থেকে জানতে চাইবো যে আপনি গোটা ত্রিপুরাবাসীর জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা রাখতে চাইবেন? আমি একটা কথাই বলবো যে আপনারা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখুন। কারণ এখন দেখেন কতগুলো জিনিস যে চেঞ্জ হয়েছে। আমরা আর্টিকেল যে আমরা 370(35)A যেটা করেছি, এত কেন করলো না? এটা তো অনেক আগে এটা হওয়ার কথা ছিল না। এটা কংগ্রেস সরকারেরই এই তো ব্যর্থতা। দুইটা জিনিস আমি বলি, শাহবানু কেস, আপনি নিশ্চয়ই শাহবানু কেস 1968-এ এই কেসটা ছিল। ওই মহিলাকে, শাহবানুর তখন 62 বছর বয়স, 5টা ছেলে মেয়ে ছিল। ওর একটা কেস করেছিল যে ওকে যে স্বামী ভালো পজিশনের স্বামী, বলা হয়েছিল যে ওর ভাতাটা মেনটেনেন্সটা বাড়াতে হবে। গিয়ে গেল সুপ্রিম কোর্টে গেল, সেখানে হারলো। তখন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সব থেকে বেশি কিন্তু এমপি তখন ছিল। ওরা কি করলো, এটাকে ওই সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ক্যান্সেল করে, সুপ্রিম কোর্ট বলেছিল এটা বেআইনি, কিন্তু তারপরে ক্যান্সেল করে ওরা তখন বললো কি না, ওই যেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের টাকা থেকে এটা দেওয়া হবে। তারপরে আরেকটা কেস হয়েছিল, সেটা বেশি 2016 সালে আরেকটা কেস, এটা নামটা আমার ঠিক মনে নাই এই মুহূর্তে, সেটিকে এইরকম কেস করেছিল। কিন্তু এই কেস যখন রেজাল্টেড যখন বেরোলো, এইটাকে তারা ট্রিপল তালাকের সাথে লিঙ্ক করে দিল। লিঙ্ক করে দেওয়ার সাথে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, এখান থেকে সুপ্রিম কোর্ট বলল যে ট্রিপল তালাক বেআইনি। তখন আমাদের সরকার তখন সাথে সাথে সেটাকে সাপোর্ট করে দিল, ট্রিপল তালাক আমরা উঠিয়ে দিলাম। এই যে ট্রিপল তালাক, এটা একবার কোনো ভাবলো না সেখানে মুসলিম মহিলা, আমরা মুসলিম মহিলা হিসাবে দেখার দরকার নাই এটাকে। ওই যে মহিলা, সে আমার ভারতের নাগরিক, সে আমার প্রতিবেশী, কেন তার এই মুসলিম মহিলার দুঃখ দরদটা কেন? একটা মেয়ে 5টা বাচ্চা নিয়ে একটা কলমের মধ্যে দিয়ে এখানে টেলিফোনে বলে দিলাম তালাক 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 3 তালাক,
সাথে সাথে হয়ে যাবে। কেন এই সেন্সিটিভিটি নাই? এটা মোদিজি সেই সেন্সিটিভিটি আছে। এবং এখন যে কথাটা আসছে আগামী দিনে এই যে ইউনিফর্ম সিভিল কোড, অনেক আগের কিন্তু এটা সিদ্ধান্ত ছিল, কিন্তু কিছুতেই ওরা করলো না। কাজেই ভারতবর্ষের এখন বিভিন্ন দিক থেকে অনেকেই হিংসা করে এবং শত্রু আমাদের ভেতরে আছে, বাইরে আছে, তারা ইন্ডিয়ার স্টেবিলিটিকে নষ্ট করতে চায়। এই যে ইন্ডিয়ার নাম দিলেই ভারত হয়ে যায় না, এটাও আমরা সব জানি। এদের কোনো চেষ্টা সফল হবে না। আগামী দিনে মোদীজি প্রধানমন্ত্রী থাকবেন, বিপুল ভোটে জিতবেন। এবং আমি আমাদের প্রতিটি ত্রিপুরার যারা আছে তাদেরকে বলবো, আপনারা অন্য কিছুর দিকে তাকাবেন না, কারণ কেন্দ্রীয় সরকার আর বিধানসভা এক নয়। কেন্দ্রে আমাদের শক্তিশালী একটা সরকার আমাদের থাকা দরকার। আপনারা ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট যেই দাঁড়াবে তাকে ভোট দিন। একটা ইউনিফর্ম একটা ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ। আজকে দেখেন, সেই ইউক্রেনের যুদ্ধ হোক বা সেই ইয়েতে যুদ্ধ হোক, সেখানে যদি কোনো স্টুডেন্টকে যদি রিলিফ করে নিয়ে আসতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনই যথেষ্ট। এক ফোনে 6 ঘন্টা ধরে যুদ্ধ বন্ধ থেকে যায়। কিছু কোথায় গেলে আমেরিকা, রাশিয়া, চায়না, জার্মানি, প্রধানমন্ত্রী সবাই এখন নরেন্দ্র মোদীর কাছে এই চাইছে সাহায্য, যে তুমি এটা দেখো বন্ধ করতে পারো না। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীকে পায়ে ধরে একটা রাষ্ট্রপ্রধান প্রণাম করে তার অটোগ্রাফ নেওয়ার জন্য আমেরিকান পার্লামেন্টের লোক, এমপিরা বসে থাকে। আমরা দেখেছি কোনো দিনের আগে। এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা এইরকম একটা, উনাকে ঋষি আমি বলবো না, কিন্তু হি ইজ ম্যান অফ অ্যাকশন, বাস্তববাদী এবং ভারত মায়ের সন্তান। ঠিক আমরা উনাকে সাপোর্ট করি। আমি সবাইকে বলবো যে আপনারা এই 5টা বছর আবার ভারতীয় জনতা পার্টিকে দিন, দেখেন আপনারা ভারতবর্ষের চেহারা। বিশ্বগুরু যেটা আমরা বলছিলাম, রবীন্দ্রনাথ যেটা বলেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা কিন্তু রবীন্দ্রনাথের কথা নয়, এটা স্বামীজি বলে গেছেন যে ভারতবর্ষ এক। নরেন্দ্র ওইখানে 1893-তে আপনারা দেখেছেন কিভাবে কাঁপিয়েছিল, এবং এখন আমাদের আর এক নরেন্দ্র কিন্তু সারা পৃথিবীকে কিন্তু চমকে দিচ্ছে। আমি জানি ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে, এবং ত্রিপুরাবাসী সবাইকে বলবো, আপনারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করতে পদ্মফুল চিহ্নে বিজেপিকে ভোট দেবেন, অন্যদিকে তাকাবেন না। কারণ ইন্ডিয়ার নাম দিলে হয় না। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি এবং নরেন্দ্র মোদী বা আমাদের দল রাষ্ট্রবাদে বিশ্বাস করে, আমরা রাষ্ট্রের চিন্তা করি। এবং আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোডও আসবে। এটা আমাদের কনস্টিটিউশনই, এটা সুপ্রিম কোর্টেরই কথা, কিন্তু এরা সব বিভ্রান্ত করে মানুষকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম শাসক দলীয় একজন সক্রিয় নেতৃত্ব, আমাদের সাথে ছিলেন 4 বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস স্যার। স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এখনকার একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার। রেশনে কমলো মসুর ডালের দাম। বাংলাদেশের সাথে রেল যোগাযোগ চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগরতলা সাবরুমের যাত্রী সাধারণের কথা ভেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে একটি ডেমো ট্রেন চালু হচ্ছে। একে বলে ডাবল ইঞ্জিনের সরকার। সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চালের মজুদ। 2-1 দিনের মধ্যে সবকটি রেশন শপের মধ্য দিয়ে শুরু হচ্ছে মসুরির ডাল সরবরাহ। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী এদিন জানান, বুধবার রাজ্যে এসে পৌঁছেছে মসুর ডাল। প্রায় 1300 মেট্রিক টন মসুর ডাল এসেছে রাজ্যে। বৃহস্পতিবার থেকে রেশন শপগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে ডাল। মন্ত্রী আরও জানান, আইসিডিএস প্রজেক্টগুলিতেও ডাল পাঠানো হবে মসুর ডাল। রাজ্যে বর্তমানে রেশনের মাধ্যমে দেওয়ার জন্য 40 দিনের মসুর ডাল মজুদ রয়েছে। পাশাপাশি মন্ত্রী এও জানান, রেশনে মসুর ডালের দাম কেজি প্রতি 2 টাকা করে কমানো হয়েছে। এখন থেকে এপিএল ভোক্তারা 84 টাকার পরিবর্তে 82 টাকা করে ডাল পাবেন, আর বিপিএল গ্রাহকরা 57 টাকা করে কেজি প্রতি ডাল পাবেন। তিনি জানান,
ডাল ছাড়াও চাল, চিনি, লবণ ভালো মজুদ আছে রাজ্যে, কোনো সমস্যা নেই। অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে পরিবহন সংক্রান্ত বিষয়গুলোকে জানাতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, দাবি জানানো হয়েছিল আগরতলা সাবরুমের মধ্যে যাত্রী সাধারণের কথা ভেবে ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে সেই দাবিও জানানো হয়েছিল বিধানসভায় কয়েকজন বিধায়কের উত্থাপনের পরে। তিনি বলেন, ডাবল ইঞ্জিনের সরকার একই বলে, কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে কোচ নয় একটি ডেমো ট্রেনই দেওয়া হচ্ছে। এবং এদিন তিনি আরও জানান, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালুর ক্ষেত্রে আরও এক ধাপ এগুলো কাস্টমসের আওতায় নিয়ে আসার গ্যাজেট নোটিফিকেশন বের হয়েছে। আগরতলা এবং সাবরুমে যে এডিশনাল একটা ডেমো ট্রেন, সেই ডেমো ট্রেনেরও কেন্দ্রীয় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, তারও অর্ডার সেখানে বেরিয়েছে। এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। এবং পাশাপাশি আমাদের খাদ্য দপ্তরের যে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো এবং আমাদের যে এসেনশিয়াল কমোডিটিস যে স্টক, সে বিষয় আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত। আপনারা জানেন আমাদের রাজ্যে পরিবহন বিগত দিনে যে জায়গায় ছিল পরিবহন ব্যবস্থা, তার আমূল পরিবর্তন ঘটেছে। বিমান পরিবহন, রেল পরিবহন, ন্যাশনাল হাইওয়ে যে সড়ক পরিবহন, ওয়াটারওয়েজ আমাদের চিন্তা ভাবনা চলছে। এবং আগামী দিনে এই নিশ্চিন্দপুরের আমাদের যে চারিপাড়ার যে রেল লাইন, বাংলাদেশের পার্ট এবং ভারতবর্ষের পার্ট, এই সাইডের এটা যখন তৈরি হবে আগামী ডিসেম্বরের মধ্যে, আমরা আশা করছি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাণিজ্যিক দুয়ার আমাদের খুলে যাবে। ত্রিপুরা রাজ্য যুবক যুবতীরা আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল একটা দিগন্ত আমাদের সূচনা হবে। কিছুদিন আগে আমাদের বিধানসভায়ও এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাবরুম গ্রামগামী যে ট্রেন, সেই ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করতে। কারণ যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। শিশু, স্টুডেন্ট, বয়স্ক মানুষ, মহিলা, যুবক, প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমের মধ্যে। কারণ অনেকে আগরতলা থেকে সাবরুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পরে সেখান থেকে ট্রেনে ফিরে আসে, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, ব্যবসায়ী বন্ধুদেরকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায়ও কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাবরুমের মধ্যে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার যে সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেন এবং প্রাপ্তি স্বীকার করে আমাকে চিঠি পাঠান। গত কয়েকদিন আগে আমি সেই চিঠি পাই এবং তাতে বলা হয়েছে the concerned directorate has been asked for detailed examination on it. উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে নির্দেশ দিয়েছেন ব্যাপারটা নিয়ে খোঁজ নেওয়ার জন্য। আমরা আপনাদের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী হিসেবে আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, হচ্ছে অর্ডার, আগরতলা এবং সাবরুমের মধ্যে আলাদা ট্রেন প্রদান করা। অর্থাৎ আমরা চাইলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেন সংখ্যা বৃদ্ধি করেছে। আগে 3টা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে 4টা হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম আগরতলা। এই ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল যেটা আমরা বলা বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল।
চিঠি প্রদান আজকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনি এটা জানেন? বাজেট আমাদের এক মাসও হয়নি, বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনে সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখি, উনি যে প্রার্থী স্বীকার আমাকে রেসপন্স করে এবং এই অর্ডার তুলে আগরতলা এবং সামনে ট্রেনের সংখ্যা সেখানে আগে বৃদ্ধি করা হলো আমাদের দাবি মেনে। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি যে আমাদের এটা একটা সফলতা যে আগরতলার সামনে কানেক্টিভিটি নয়, ট্রেন তিনখানা চলছে, তার বাইরে আরেকটা এমন ট্রেনের সংখ্যা সেখানে বৃদ্ধি হচ্ছে, এটা আমাদের বিশেষ প্রাপ্য। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন আমাদের আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এবং চিটাগাংয়ের মধ্যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালুর জন্য প্রস্তাব রয়েছে এবং এটা অলমোস্ট ম্যাচুর স্টেজে রয়েছে। আজকে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমাদের এটা ঠিক রয়েছে। আপনারা জানি খুশি হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে গেলে দুটো জিনিস খুব দরকার। নাম্বার 1 ইমিগ্রেশন, আর একটা হচ্ছে কাস্টমস। আমাদের ভারত সরকারের যেটা গ্যাজেট নোটিফিকেশন দিয়েছে আমাদের এই আগরতলা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে এক ধাপ আমরা এগিয়ে যাচ্ছি। এই গ্যাজেট বলা আছে যে আগরতলা এয়ারপোর্টকে কাস্টমস যে প্রয়োজনীয় রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে, সেই কাস্টমস আওতায় আনা হয়েছে, সেটা ঘোষণা করা এই গ্যাজেটের মাধ্যমে। অর্থাৎ আর ইমিগ্রেশনটা বাকি রইল। স্বরাষ্ট্রমন্ত্রক বলেছেন এই চিঠি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিনহা আমি চিঠি লিখেছিলাম, এই প্রার্থী স্বীকার আমাকে উত্তর পাঠিয়ে এবং আমাকে এটা বলেছেন যে matter was taken up the concerned area. I have been informed Mr. Spice has secured slots and after Spice আগরতলা টু চিটাগাং পর্যন্ত ফ্লাইট চালাবে। আপনারা এটা জানেন, আমরা আগে ঘোষণা করেছি, আমরা গ্যারান্টি দিচ্ছি 15 টাকা, তার মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি এটা ইমিগ্রেশন করতে হবে। মিনিস্ট্রি অফ হোমকে আমরা লিখেছি, মিনিস্ট্রি অফ হোম ইমিগ্রেশনের দায়িত্ব দিতে হবে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স কাস্টমস ডিক্লারেশন দেয়, যেটা গ্যাস নোটিফিকেশনে দিয়েছে, যেটা অলরেডি কাস্টমস ডিক্লারেশন হয়ে গেছে, ভারত সরকারের এই গ্যাজেটে বেরিয়েছে। আমাদের বাকি ইমিগ্রেশন। স্বরাষ্ট্র দপ্তর হোম দপ্তরকে বলেছে যে এই ইমিগ্রেশনের জন্য যে সিকিউরিটির দরকার রাজ্য নিচ থেকে যদি দেওয়া হয় তবে আমরা খুব শীঘ্রই সেটা ডিক্লেয়ার করে দেব, ইমিগ্রেশন পার্টটাকে হ্যান্ডেল করে দেব এবং পরবর্তী স্পাইসজেট বলেছে যে যখন ইমিগ্রেশনটা কমপ্লিট যাবে তখন আমরা স্পাইসজেট অপারেশন শুরু করব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, আমি থাকবো, আমাদের সেক্রেটারি সাহেব থাকবেন, একটা উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে এই বিষয়ে। আশা করি আমরা রাজ্য সরকারের যে সহযোগিতা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, সেটা যদি আমরা প্রদান করতে পারি তবে আমাদের ইমিগ্রেশন খুব শীঘ্রই চালু করব এবং কাস্টমস ইমিগ্রেশন হয়ে যাবে, ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি অপারেশন শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা Z। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস ট্রিপুরায়। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধা পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে।
হলে অথবা 7005313939 নম্বরে। আমার ঠিকানা হাপানিয়া হাসপাতাল। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত কিছু ছিল না, যেমন পেন ছিল না, কিছু যেমন এখানে জেনারেটর ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার যেতে মানে বিভিন্ন যেতে এখান থেকে রেফার জীবিত হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে। খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। 4-5টা ফিল্টার এখানে এনে দিয়েছেন। যেমন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, ফ্যানের কালেকশন করে দিয়েছেন। সোলার কালেকশন করে, জেনারেটর কালেকশন করে দিয়েছেন অনেক। হ্যাঁ, মোটামুটি ভালো একটা পরিষেবা আছে। ডাক্তারের সংখ্যা? ডাক্তার এখনো আছে। ডাক্তার বর্তমানে 4 জন আছে। এর আগে 1 কি 2 জন ছিল, এখন বর্তমানে 4 জন আছে এবং ডেপুটেশনে আসছে। 2-1 ডেপুটেশনে আরো আসছে। পরিষেবাটা নিয়ে কি, পরিষেবা কিরকম পাচ্ছেন? ভালো পরিষেবা। ডাক্তার কতজন আছে এখানে? পরিষেবা তো ভালো আছে, মানে পানীয় জল, বিদ্যুৎ সবকিছু পাইতেছেন না? পরিষেবা কিরকম আর কি? না, এমনি পরিষেবা ভালো লাগে আপনারা যে ধনপুর হাসপাতাল? ডাক্তার, সার সব কিছু করে ভালো ভালো আবার খুব যত্ন। লাইট, ফ্যান টেনের ব্যবস্থা আছে? পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক আছে? আমি তো আগে কিছু 15 দিন যাবতে হাসপাতালে আছে। কি সমস্যা নিয়ে আসছেন হাসপাতালে? কি পরিষেবা নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে বা পরিষেবা কিরকম? না, এখন তো ভালো পরিষেবা। এখন ডাক্তারও আছে, মোটামুটি নার্স সবাই দুর্গতমে কাজ করছে। যেহেতু ডেঙ্গু পজিটিভ ধনপুরে প্রচুর, এখন প্রচুর কাজ করছে ওনারা। কতজন সবাই হচ্ছে সব কাজ করছে। কতজন চিকিৎসক রয়েছে এখানে? বর্তমানে তো আমার মধ্যে 4 জন রয়েছে। অন্যান্য পরিষেবা যেমন বিদ্যুৎ, পানীয় জল পরিষেবা ভালো ভালো। জেনারেটরও আছে, সোলার লাইটও আছে, ব্যাটারি সব আছে, মোটামুটি ভালো পরিষেবা। বিষয়গুলা সেই পরিকাঠামো মানে কি কি ব্যবস্থা আছে এবং ব্যবস্থাপনা কি একদম সঠিক আছে কি? আমাদের সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট তরফ থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে আমরা যে উদ্যোগ পেয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যাব টেক, যেটা আমাদের একজন দিয়ে হচ্ছিল না, এই আউটব্রেক সিচুয়েশনটা, সেখানে ল্যাব টেক আমরা পেয়েছি।
2জন ল্যাব টেক আছে, সাথে এএসআর এর ল্যাব টেকও আছে, ব্লাড ড্র করছি। অনেক সময় আমাদের এইরকম লোডে অনেক সময় কারেন্ট আউটপুট চলে যায়, সেই জন্য আমাদের এখন জেনারেটর সিস্টেম আছে, ইনভার্টার তো আগের থেকেই ছিল, সেখানেও আমরা বুস্ট আপ দিয়েছি সেটা। এরপর আমাদের স্টাফ শর্টেজ ছিল, আউটব্রেকে হঠাৎ করে এরকম কেসেছে স্টাফ শর্টেজ বা স্বাভাবিক ব্যাপার, সেখানে আমরা হায়ার অথরিটি আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টকে জানানোর পরে আমাদেরকে এই এনাফ ম্যান পাওয়ার দিয়েছে, আমরা এখন ফুললি একদম প্রিপেয়ার্ড ট্যাকেল নিয়ে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে যে সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে ওপিডিতে। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি ইউপিএসকে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয়েন্ট এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেবর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমাদের নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিক্স একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন, এবং মেডিসিন স্যার একজন আছে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে যে সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে ওপিডিতে। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি ইউপিএসকে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয়েন্ট এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেবর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিক্স একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন, এবং মেডিসিন স্যার একজন আছে। পিএসসি হসপিটাল, এটা আমার মতে সিএসসি হলে ভালো হতো। কারণ এখানে যেহেতু এখানে ডেঙ্গু একটা ছড়িয়ে পড়েছে, তো সিএসসিটা হলে আমরা জীবিতে হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত ফেসিলিটি কিছু ছিল না, যেমন ফ্যান ছিল না, কিছু যেমন এখানে জেনারেটর ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জিনিস হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে।
বিষয়গুলো জনগণের কাছে, জনসাধারণের কাছে তুলে ধরা আপনাদের মাধ্যমে। তো আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি, আছেন আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরের ডাইরেক্টর এবং স্কিলের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা দেখছেন এবং যারা ত্রিপুরাবাসীকে প্রত্যেককে আমার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে মেনলি আমি বলতে চাইবো যে আমাদের সবচেয়ে একটা বড় বিষয় যেটা আমাদের আগামীতে অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে ইউনিটি মল। সেটা আমাদের যে রাজ্য সরকার, আমাদের কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতায় আমরা একটি মল তৈরি করতে যাচ্ছি এবং সেখানে সেটা তৈরি করতে আমাদের টাকা লাগবে, লাগবে 130 crore আমাদের লাগবে। তো সেটা আমরা ইয়েতে করবো। জুট মিলের আমাদের যে ল্যান্ড আছে সেখানে 3.60 একর জায়গা রয়েছে। সেই জায়গা নিয়ে আমরা জুট মিলের জায়গাতে কমপ্লেক্সের ভিতরেই আমরা সেটা করতে যাচ্ছি এবং সেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের যে ইউনিটি মল আছে সেখানে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট যে আমাদের যে প্রোডাক্টগুলো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমাদের সেখানে থাকবে এবং সেখানে আমরা শোকেস যে বিভিন্ন ধরনের যাতে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যাতে দেখা যায় সেভাবে আমরা শো করব। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো থাকবে এবং ইউটিও থাকবে। তো আমি আশা করি যে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট যখনই থাকবে এবং আমাদের ত্রিপুরা প্রোডাক্টগুলো সেখানে আমরা যেগুলো আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের যে উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়, তো সেগুলো যারা করেন এবং ত্রিপুরার যে এত ডিমান্ড এবং বাইরেও সেগুলো অনেক ডিমান্ড রয়েছে, অনেক সময় দেখা যায় সেগুলোকে অনেক সময় বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয়। এবং যে আমাদের এই ইউনিটি মলটা যখনই হবে আর্থিক দিক থেকে আমাদের ডেভেলপ হবে, তার পাশাপাশি যা পর্যটকদের যে আকর্ষণ সেটাও বাড়বে। শুধু তাই নয়, তার মাধ্যমে অনেকের যে আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে, যেমন লোকাল প্রোডাক্ট গুলো, তার পাশাপাশি এমপ্লয়েড যারা ইউথ রয়েছে, যারা বেকার যুবক যুবতী যারা রয়েছে, তাদের ক্ষেত্রেও অনেক আমাদের যে আমরা চাই যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া, সেই ক্ষেত্রে অনেকটা আমি মনে করি যে বেকার যুবতী যারা রয়েছে তাদের অনেকটা কাজে লাগবে, বেনিফিট হবে। তো সেটা একটা বড় দিক যে আমাদের এই যে ইউনিটি মলটা যে হবে সেটা 4 তলা আমাদের ভবন হবে। সেখানে শুধুমাত্র শোরুম থাকবে, প্রায় 80টি শোরুম থাকবে। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শিল্প স্টেটগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য 1200 কোটি টাকা আমরা বিওএ এডিবির আর্থিক সহযোগিতা আমরা চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং সম্পূর্ণ আমরা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ইন্ডাস্ট্রি স্টেটকে পরিকাঠামোকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই 1200 কোটি টাকা। এবং যে এডিবি দ্বারা এটা মঞ্জুর করা হয়েছে, প্রায় 20 কোটি টাকা এই প্রজেক্টের রেডিনেস ফ্রান্সিস ঋণ অনুমোদন করেছিলেন। এবং ডিপিআর আমরা তৈরির কাজ আমরা করছি, যেমন সাব প্রকল্প, ক্রয় পরিকল্পনা, দাম দর নথি এবং অন্যান্য যে আমাদের সম্পর্কিত কাজগুলো যে রয়েছে সেগুলো
আমরা ডিপিআর তৈরি করছি অতি দ্রুত যাতে করা যায় সেই দিকে আমরা কাজ করছি। তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে যে রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে অতি সহজে সেটাকে উৎপন্ন করা যায় এবং সে বাসের মাধ্যমে আর্থিক অনেকে ডেভেলপ করতে পারে। তার জন্য আমাদের যে প্রকল্প রয়েছে ত্রিপুরা বাসের জন্য এডিবি প্রকল্প, ন্যাশনাল ব্যাম্বু মিশন এডিবির সহযোগিতায় বৈদেশিক সাহায্য প্রাপ্ত প্রকল্প হিসেবে নর্থ ইস্টে ভারতের যে বেলুসেন উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এটি ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এবং যেটা আমরা ত্রিপুরা রাজ্যের জন্য একটা যে আত্মনির্ভরের ক্ষেত্রে যারা যুবক যুবতী রয়েছে অথবা যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। কেননা আমরা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্টের জন্য বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার গুরুত্ব দেয়নি, কিন্তু আজকের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের আত্মনির্ভর করা যায় ত্রিপুরাকে। তার জন্য যে যে সেক্টর গুলোতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের বেকার যুবতীরা ইকোনমিক্যালি গ্রো হবে এবং আত্মনির্ভর করা যায়, আমাদের ত্রিপুরা ইকোনমিক্যালি গ্রো হবে, সেই দিকে সেই সেক্টরে আমাদের সরকার ফোকাস করছে, গুরুত্ব দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে ত্রিপুরাতে নির্বাচন করা হয়েছে। যে আমাদের ত্রিপুরা রাজ্যের 49টি ডিস্ট্রিক্টের সোনামুখী গ্রামে একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একসাথে 8টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে এবং তার মাধ্যমেও অনেকটা আমাদের ত্রিপুরা রাজ্যের যুবক যুবতী থেকে শুরু করে আমাদের ত্রিপুরার ইকোনমি বাড়বে এবং প্রাথমিকভাবে যে মূল্য নির্ধারণ আমরা যে অনুমান করেছি সেই টাকা আমাদের যেটা লাগবে, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে 109 কোটি টাকা। সেটা প্রজেক্টটা আমাদের করতে লাগবে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন এবং এডিবি একটা জয়েন্ট ভিজিট আমাদের ত্রিপুরা রাজ্যে করেছেন। সংশ্লিষ্ট যে ব্যক্তিরা সাথে তারা যোগাযোগ করেছেন, বৌদ্ধনগর এবং কুমারঘাটের যে শিল্প স্টেট আমাদের যে ইউনিট গুলো রয়েছে সেখানে পরিদর্শন করেছে এবং যাতে সেটাকে দ্রুত করা যায় তার জন্য আমাদের যে ত্রিপুরা ব্যাম্বু মিশনের সাথে প্রয়োজনীয় যে আমাদের সংশোধন অথবা সংযোজন করা সেটাও ওনারা সেই বিষয়েও ওনারা আলোচনা করেছেন। সেটা একটা আমাদের বড় দিক। পাশাপাশি আমরা কিভাবে আরো বেটার কিছু আমরা করতে পারি ত্রিপুরা রাজ্যে এবং আমরা যাতে ইকোনমিক্যালি আরো যাতে গ্রো হতে পারি তার জন্য বৈদেশিক আমাদের চিন্তা ভাবনাও রয়েছে। তো তার জন্য আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আওতাধীন আমাদের চট্টগ্রাম এবং যে মংলা বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন বন্দর থেকে ত্রিপুরার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সরকারের একটি নির্দিষ্ট যে আদেশ জারি করা হয়েছে এবং সেখানে 4টা রোড সিলেক্ট করা হয়েছে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর আখাউড়া আগরতলা, আর দ্বিতীয়টি হচ্ছে মংলা বন্দর আখাউড়া আগরতলা, 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম বন্দর বিবি বাজার শ্রীমন্তপুর এবং চতুর্থটি হচ্ছে মঙ্গলা বন্দর বিবির বাজার শ্রীমন্তপুর। এবং এই 4টির যে আমাদের রাস্তা রয়েছে সেই রাস্তার মাধ্যমে আমাদের আসবে এবং আগরতলা হয়ে অন্যান্য যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে
সেই রাজ্যগুলোতেও পণ্য আমাদের ত্রিপুরা থ্রুতে আগরতলা থ্রুতে যেতে পারে, এবং সেই ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে সেটা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। তার পাশাপাশি পরিবহন যে খরচ যেটা সেটা অনেক কমে পরিবহন করা যেতে পারে। তার পাশাপাশি দ্রুত, অনেক সময় অনেক দেরি হতো, তো আজকে সেই দেরি না হয়ে অতি দ্রুত এবং সহজেই পণ্যগুলো পরিবহন করা সেই সুযোগ আমাদের হয়েছে। তো তার জন্য বিশেষ করে ত্রিপুরাবাসী, আমাদের ত্রিপুরা রাজ্য উপকৃত হবে। তার পাশাপাশি যে আমাদের যে একটা রোগ আমরা সত্যিই জানি যে আমাদের সাপরোগ, সেই সাপরোগের দিকেও আমাদের যে দিকে সেটা কাজ হয়ে গেছে, এবং বাকি যে বাংলাদেশের যে পার্টটা রয়েছে সে কিছু কাজ রয়েছে রাস্তায়, সেগুলো যদি কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায় তাহলে অতি দ্রুত সেই রাস্তাও খুলে যাবে, এবং আরো আমাদের ত্রিপুরার জন্য আমাদের আরো ইকোনমিক্যালি আমরা গ্রো হতে পারবো, এবং আমাদের যারা ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং যারা ব্যবসা করতে চায় তাদের জন্য অনেক সুবিধা হবে। তার পাশাপাশি আমাদের দপ্তরে আমরা ডিসাইড করেছি, অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, যে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করব এবং রিভিউ মিটিং করছি, এবং প্রতিটি ডিস্ট্রিক্টে কিভাবে আমরা সেই ডিস্ট্রিক্টে কিভাবে আমাদের শিল্প গড়ে তোলা যায়, কিভাবে ইয়ুথদের আরো তাদের অ্যাক্টিভ করা যায়, তাদেরকে আত্মনির্ভর করার সহযোগিতা করা যায়, সেই দিকে সেই লক্ষ্য রেখে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করা শুরু করে দিয়েছি। অলরেডি আমরা ঊনকোটি এবং নর্থ ডিস্ট্রিক্টে আমরা করেছি। নেক্সট উইকে আমরা আমাদের টার্গেট যে ধলাই ডিস্ট্রিক্টে করবো। এইভাবে আমরা অতি সত্তর ডিস্ট্রিক্টগুলো কভার করব। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সরকার 5 বছর অতিক্রম করেছে। 5 বছরে আমরা আমাদের দপ্তরের সহযোগিতায়, জনগণের বিভিন্ন সহযোগিতায় আমাদের সরকার 5 বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এখনো পর্যন্ত ত্রিপুরা একটি বড় মাপের ইউনিট, যেটা আমরা জানি বিদ্যুৎ সেক্টর বাদেও রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একটি রাবার ট্রেড ইউনিট, সেটা একটা বড় বিষয় যে রাবার ট্রেড ইউনিট আমরা করতে পেরেছি। তাছাড়াও ত্রিপুরায় টিএমটি বার, তার পাশাপাশি রড প্লাস্টিক ইউনিট, বাসের ফ্লোর টাইলস, কিছু চাপ প্রক্রিয়াকরণ কারখানা, তার পাশাপাশি যে রাইস মিল, যেমন আটা ময়দার যে মিল, রাবারের বিভিন্ন শিল্প ইত্যাদি মতো ছোট মাঝারি আমরা ইউনিট আমরা করেছি ত্রিপুরা রাজ্যে। তো সেটাও কিন্তু বিগত দিনে মাত্র হয়, কিন্তু হয়ে বন্ধ হয়ে যায়, কোনো সেটার গুরুত্ব নেই। কিন্তু আজকে বর্তমান আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করছে যেগুলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের ত্রিপুরাতে হবে সেগুলো যাতে অনবীন মতো সেটা যাতে বাদ না হয়, সেটা যাতে চলিত ভাবে সেটা চলে যায়, হয়ে যায় ধীরে ধীরে, যাতে করে আরো গ্রো হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বর্তমান সরকার কাজ করছে। এইগুলি ছাড়াও ক্ষুদ্র যে শুল্ক আমাদের যে আরো উদ্যোগ রয়েছে, যেমন ধরুন আমাদের ত্রিপুরাতে রেজিস্ট্রেশন ইউনিট আছে আমাদের 32,728টি, এবং তার মধ্যে মাইক্রো ইউনিট হচ্ছে 31,943টি, এবং ছোট ইউনিট হচ্ছে 733টি, এবং মাঝারি ইউনিট হচ্ছে 52টি। তো এগুলো একটা বড় দিক, হয়তো অনেকের কাছে ছোট কিছু মনে হতে পারে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা কিন্তু খুব একদিনে সেটা সম্ভব হয় না, সময়ের প্রয়োজন। তো আমাদের 5 বছরের মধ্যে আমরা এগুলো করেছি। তার পাশাপাশি যে আমাদের এছাড়াও গত 5 বছরের বিনিয়োগ, আমাদের এখানে বিনিয়োগের প্রক্রিয়াকরণ আমাদের 156
আমরা আমাদের এখানে ইনভেস্ট করেছে তার যে টাকার সংখ্যাটা হচ্ছে 1091 কোটি এখানে বিনিয়োগ করা হয়েছে। তো কিসের উপরে হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে। তো কিসের উপরে? বাঁশের, আপনারা জানেন বারবার বলছে বাঁশ আমাদের ত্রিপুরাতে হয় অ্যাভেলেবল, আমাদের আছে। তো বাঁশ, রাবার কাঠ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন শিল্পের মধ্যে এই বিনিয়োগ আমাদের ইনভেস্ট এখানে ত্রিপুরাতে করা হয়েছে। তার পাশাপাশি যে আমরা দেখেছি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আজকের যুব সমাজরা শুধুমাত্র কি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইন্টারেস্ট তাদের থাকে এবং অন্য দিক থেকে, কিন্তু তাদের যে ত্রিপুরা রাজ্যে যে যারা যুবক যুবতী আছে তারা কিন্তু ইন্ডাস্ট্রির দিকে ইন্টারেস্ট নেই। তাদেরকে ইন্টারেস্ট জাগাতে হবে, যাতে করে তাদেরকে উৎসাহিত করা যায়, যাতে করে শিল্প বিকাশের দিকে তাদের অনুপ্রেরণা যোগানো যায়। তার জন্য আমরা ইদানিং আমরা আলোচনার মাধ্যমে আমরা করেছি যে যুবকদের সচেতন একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সেটা আমরা কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তার এই স্কিমের এই মাধ্যমে যে আমাদের টার্গেট যে প্রতিটি জায়গা থেকে কমপক্ষে 100 জন যুবককে সিলেক্ট করা, তাদের সিলেক্ট করে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করে আমাদের বোধনগর, আপনারা জানেন আমাদের যে সবচেয়ে বড় যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটা আমাদের বোধনগর রয়েছে। সেখানে বিভিন্ন আমাদের শিল্পের যে জায়গাগুলো রয়েছে সেখানে তাদেরকে পরিদর্শন করা এবং তাদেরকে আসার জন্য ইনভাইট আমরা করব এবং তাদেরকে আমরা 2 ধাপে সেটাকে করা হবে। যেমন প্রোগ্রামের প্রথম ভাগে তাদেরকে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো পরিদর্শন করানো হবে। তার পাশাপাশি এটার পরে আমরা তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ আমরা করাবো এবং সেখানে আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা থাকবেন, পাশাপাশি যে ব্যাংকের যারা আছেন তারাও থাকবেন এবং অন্যান্য দপ্তরের আমাদের স্কিলের তারাও থাকবেন, যাতে করে তাদেরকে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালের সুযোগ দেওয়া যায় এবং তাদের লোনের ব্যাপারে হোক বিভিন্ন ভাবে তাদেরকে ব্রিফিং দেওয়া, তাদেরকে যাতে করে তাদের যে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ থাকতে পারে এবং সেই বিষয়টি তাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবং তারা যাতে আমাদের ত্রিপুরাকে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে পুরো ত্রিপুরাকে আমরা গড়তে পারি এবং ভারতবর্ষের মধ্যে যাতে করে আমাদের ত্রিপুরাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে চিহ্নিত করতে পারি, সেই দিশাতে আমরা কাজ করতে যাচ্ছি এবং মুখ্যমন্ত্রী যে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। তো ইন্ডাস্ট্রির দিক থেকে আমি এইটুকুই বলবো। পাশাপাশি আমরা যেটা আমাদের স্কিল ডেভেলপমেন্টের পার্ট রয়েছে, তো স্কিল আমরা 5 বছরে আমরা টার্গেট নিয়েছি আগামী 5 বছরে 1 লক্ষ যুবক যুবতী যে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব, ট্রেনিং করাবো, যাতে করে হতে পারে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন টেকনিশিয়ান, ইন্টারনেট, বিভিন্ন বিষয়ে স্মার্ট সিটি সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদেরকে আমরা ট্রেনিং করাবো, যাতে করে তারা ত্রিপুরা স্টেটে এবং ত্রিপুরা স্টেটের বাইরে অথবা অন্য দেশে গিয়ে যাতে করে তারা কর্মসংস্থান যোগাতে পারে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সেই টার্গেট আমরা নিয়েছি। নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে আমরা 801 জনকে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ট্রেনিং করিয়েছি এবং যেমন রাজমিস্ত্রি, রক মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার সহ অন্যান্য বিভিন্ন যে আমাদের যে শ্রমিকরা রয়েছে তাদেরকে আমরা ট্রেনিং আমরা করিয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইস্যু একটা ছিল লং টাইম যেটা ভ্রু শরণার্থী হিসেবে আমরা জানি, তাদেরকেও যেহেতু আমাদের ত্রিপুরাতে তারা স্থায়ী ভাবে থাকবে, তাদেরকেও আত্মনির্ভর করতে হবে, সেটা মাথায় রেখে আমরা অলরেডি 80 জনকে আমরা ট্রেনিং করিয়েছি এবং 40 জনের ট্রেনিং করানো হচ্ছে। তার পাশাপাশি যারা পুনর্বাসন প্রাপ্ত
উত্তর ত্রিপুরা জেলা, ধলা এবং গোমতী জেলাতে যারা রয়েছে সেখানে আমরা 300 জন ট্রেনিং করাবো। আমরা শুরু করব। তার পাশাপাশি যে জলজীবন যে মিশন, যে আমাদের জল জীবন মিশন যে রয়েছে, তার মাধ্যমেও কিন্তু আমরা 700 জনকে, মানে 400 আমরা সেখানে ট্রেনিং করাবো। তো একটা উদ্দেশ্য হচ্ছে, কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে। সেই লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা আমাদের দপ্তর থেকে আমরা করাচ্ছি। সংকল্প আমাদের ফেজ 2 যেটা, তার মাধ্যমেও আমরা চেষ্টা করছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং যে ঐতিহ্যবাহী দক্ষতার মান উন্নয়ন করে কিভাবে মার্কেটিং করা যায় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রকল্পে ভারত সরকার 8 কোটি টাকার মঞ্জুর দিয়েছে এবং প্রথম কিস্তিতে 1,57,00,000 টাকা বরাদ্দ করেছে এবং আমি আশাবাদী তার মাধ্যমে আমাদের ত্রিপুরার যে যুবক যুবতীরা রয়েছেন, যাদের ইচ্ছে রয়েছে, কেননা কোনো একটা জিনিস ইচ্ছে ছাড়া, ইচ্ছে শক্তি ছাড়া সেটা সম্ভব হয় না। যারা মন থেকে কাজ করবে বা ইচ্ছে থাকে ট্রেনিং নেবে, তাদের অবশ্যই তারা সুফল পাবে এবং আমরা চাই তাদেরকে আত্মনির্ভর করতে। তো এই স্কিমের মাধ্যমে অনেকে সুযোগ পাবে। আমাদের আরো একটা স্কিম যেটা রয়েছে, স্কিম বলতে পোর্টাল যেটা রয়েছে, NFPS পোর্টাল, তার মাধ্যমে সেখানে রেজিস্টার করা হয়েছে। এখনো পর্যন্ত 9,906 জনকে সেখানে ক্যান্ডিডেট রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠা যুক্ত হয়েছে 206টি এবং এই পর্যন্ত মোট 860টি যে NSAP যে পোর্টালে যুক্ত হয়েছে। তো এভাবে যে পোর্টালটা তৈরি করা হয়েছে, যারা আমি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত দরকার। আগে আমরা দেখতাম সেটা অফলাইনের মাধ্যমে বিভিন্ন ভাবে খুব অসুবিধা হতো। আজকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আজকে কোনো যেতে হচ্ছে না, গাড়ি ভাড়ার খরচ হচ্ছে না, সময় অবশ্যই হচ্ছে না। তার মাধ্যমে আমাদের সরকার চিন্তা করছে খুব অল্প সময়ের মধ্যে ইজিলি যাতে আমাদের কাজগুলো করা যায় এবং আমাদের ত্রিপুরাবাসীরা যারা রয়েছে তাদের যাতে সুযোগ দেওয়া যায়। আমি মনে করি তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো মূল বিষয়টা এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে গ্রো করা এবং স্কিল ডেভেলপের মাধ্যমে কিভাবে যুবক যুবতীদের আত্মনির্ভর করা। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা। এবং যদি আপনারা মনে করেন আরো কিছু রয়েছে যেটা আমাদের যে আপনাদের বলবো, যারা জনজাতি এলাকাতে, জনজাতি যে আমাদের যুবক যুবতী যারা রয়েছে তাদেরকেও কিন্তু সহযোগিতা করা দরকার। সেই বিষয়েও আমাদের দপ্তর চিন্তা ভাবনা করেছে এবং আমরা জনজাতি কল্যাণ দপ্তরের আর্থিক সহযোগিতায় আমরা ITES প্রশিক্ষণ এবং ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বার, ফুড প্রসেসিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে 292 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে করে ওরা আত্মনির্ভর হতে পারে। তো জনজাতিদের জন্য কিন্তু আমাদের সবকা সাথ সবকা বিকাশ আমরা বলে থাকি, তাদেরকেও আমরা বাদ দিতে চাই না। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রত্যেককে সমানভাবে এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা জনজাতিদেরকেও গুরুত্ব আমরা দিচ্ছি। যেমন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সেই দপ্তর থেকেও আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং করানো হয়েছে।
যেমন এই প্রকল্পে 174 জন দিব্যাঙ্গজনকে ট্রেনিং থেকে শুরু করে ITES ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 240 জন দুস্থ মহিলাকে লাইফ স্কিল ট্রেনিং করা। তো এইসব একটা উদ্দেশ্য আত্মনির্ভর করা। যেমন আগেও বলেছিলাম জল জীবন মিশনের ব্যাপারে, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমেও 340 জনকে ট্রেনিং করানো হয়েছে এবং আমরা চেষ্টা করি যে তাদেরকে কিভাবে আত্মনির্ভরের জন্য বিভিন্ন প্লেসমেন্ট করানোর ব্যবস্থা কিভাবে করা যায় সেই দিকেও আমরা চেষ্টা করি এবং আমরা টার্গেট নিয়েছি যে প্রতিটি জিপি বিসি থেকে কমপক্ষে 2 জন করে প্রশিক্ষণ দেওয়ার। তার পাশাপাশি যে আমাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করি। রিসেন্টলি যেমন আমরা দেখেছি জাপান আমাদের ছেলে মেয়েরা যাবে, তো সেটা একটা বড় বিষয় যে ভালো অনারিয়াম পাবে, সেখানে স্যালারি পাবে। তো সেটাও কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে কিভাবে তাদেরকে বৈদেশে হোক, আমাদের ভারতবর্ষে হোক, ত্রিপুরাতে হোক, তাদেরকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার, আমাদের দপ্তর কাজ করছে। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল উদ্যোগে রাজ্যে ফার্স্ট ইন্টারন্যাশনাল জব ফেয়ারের রাজ্যে 3399 প্রার্থী রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এর মধ্যে 284 জন প্রার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে উত্তীর্ণ হয়েছে। তো তাদেরকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সুযোগ আমরা করে দিচ্ছি যাতে করে তাদেরকে বাইরে, যেমন যেটা আমি বলেছিলাম যে জাপান যেতে হলে ইংলিশ তো অবশ্যই লাগে, তার পাশাপাশি জাপানিজ ভাষাও শিখতে হয়, সেটাও আমরা দিল্লিতে আমরা ট্রেনিং করাই। তো এভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তো একটাই লক্ষ্য যে আত্মনির্ভর করা, সেই আত্মনির্ভর করার জন্য আমাদের দপ্তর চেষ্টা করে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, যারা আমাদের ত্রিপুরাবাসী রয়েছে বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন, সমস্ত মিডিয়া বন্ধুদের বলবো যে আমাদের দপ্তরের সঙ্গে যদি কোনো জায়গাতে কনফিউজ থাকে, কোনো কেউ লোন নেবে অথবা কেউ ইন্ডাস্ট্রি করতে চায়, তো যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমাদের সিস্টেমের মধ্যে থেকে আমরা সহযোগিতা করব। তো আমার সঙ্গে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে ডাইরেক্টররা ওনারা রয়েছেন, তো তার জন্য অসুবিধা হবে না। ধন্যবাদ আপনাদেরকে। একটা বিষয় বলা হয়েছে বাংলাদেশ সরকার এবং ত্রিপুরার জন্য ট্রানজিট এবং ট্রানজিট শিক্ষায় রুলের কথা বলা হয়েছে, 4টি রুলের কথা বলা হয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার সাথে। এগুলি কবে থেকে চালু করার প্রস্তাব রয়েছে বা এগুলি কোন পর্যায়ে রয়েছে? এটা তো নোটিফিকেশন হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এপ্রিল মাসে, এটা অলরেডি রোড আছে। the notification main intent ये আছে কি এটা road transport of goods to India and from India টা use করতে পারে, এটা already April থেকে শুরু হয়েছে। the intention of saying this in the media in the press conference is that इसको हमें और publicize करने के लिए, क्योंकि ये already protocol route पहले ही था, ये route अभी गवर्नमेंट बांग्लादेश ने नोटिफाई भी किया है, उसके लिए कितना चार्जेस होगा उन्होंने वो भी नोटिफाई किया है। तो अभी यहाँ पे हमारे जितने भी ट्रेडर्स हैं, ये अपॉर्चुनिटी हम यूज करके त्रिपुरा से आइदर फ्रॉम अखौरा नहीं तो श्रीमंतपुर से हम चोटाग्राम नहीं तो मोंगला पोर्ट को हम कैसे इसका रूट जो है उसको हम हमारे ट्रेड के लिए कैसे यूज कर सकते हैं, वो हमें देखना चाहिए। ये रोड यूज हो रहा है क्या? They have just started using the roads, इसलिए हमने इंडिया बांग्लादेश जो चैम्बर ऑफ कॉमर्स है उनके इंपोर्ट एक्सपोर्ट एसोसिएशन जो है इनको हमने अवेयरनेस किया है, बट बहुत सारा पोटेंशियल है, उतना पोटेंशियल यूज नहीं हो रहा है। इट विल स्टार्ट। मैम आज तक বলেছিলাম তো শুরুতে যে ইউনিটি মডেল এটা কবে
কবে নাগাদ কাজটা শুরু হবে? আর যেটা ব্যাম্বো পার্ক যেটা বলেছেন অনুকুটিতে, ওটার কাজ কবে নাগাদ শুরু যেটা আমি বলছিলাম ঊনকোটি ডিস্ট্রিক্টে যেটা হবে সেটা অলরেডি আমরা চেষ্টা করছি, ফাইল আমার কাছে এসেছে, অতি সত্ত্বর সেটাকে টেন্ডার করা অথবা যে সিস্টেম রয়েছে সেটা চালু হয়ে যাবে। এবং আমরা যে ইউনিটি মল যেটা রয়েছে সেটা বারবার সিস্টেমটা একবার যে একটা বিল্ডিং তৈরি করতে হলে যদি সিস্টেম সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে লং টাইম সেটা লাস্টিং করবে না, অথবা সিস্টেমেটিক যদি না হয় তো ইউজ করা যাবে না। তার জন্য আমরা বারবার সেটাকে কিভাবে প্রজেক্ট করলে কিভাবে হবে সেটাকে বারবার, যেমন আজকেও মিটিং ছিল, গতকালকেও ডিসকাশন ছিল, পরশুদিনও ছিল, তো অলরেডি আমাদের প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে। তো অতি সত্ত্বর যখনই হবে আমি আশা করি এই আমাদের 25 জানুয়ারিতে শুরু হওয়ার কথা। তো আমরা চেষ্টা করছি সেই মলটাকে 1-2 বছরের মধ্যে সেটাকে কমপ্লিট করা। তো সেটা কমপ্লিট হয়ে গেলে আমি আশা করি আপনাদের প্রত্যেকে আমরা ত্রিপুরা রাজ্যের জন্য ভালো হবে, অনেকদিন সেটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং ইকোনমিক্যালি আমাদের গ্রো হবে। ধন্যবাদ। 32,728 আমাদের রেজিস্টার্ড ইউনিট আছে, তার মধ্যে রানিং কি সবগুলো আছে না কতটা আছে? ये 32,728 है, ये हमारा उद्यम पोर्टल में जो रजिस्ट्रेशन हुआ है, ये उद्यम पोर्टल तो रिसेंटली गवर्नमेंट ऑफ इंडिया ने शुरू किया है, उसके बाद ही ये रजिस्ट्रेशन हुआ है, तो मोटा मोटी सब चल रहा है। बट हाउएवर हम अभी एक सर्वे कर रहे हैं पूरा त्रिपुरा में, मतलब पूरा MSME का सेंसस टाइप का एक सर्वे होगा जो अभी हमने टेंडर भी किया है, मे बी 1 मंथ नहीं तो 40 डेज में ये शुरू होगा, तब हमें पता चलेगा ये 32,000 में एग्जैक्टली कितना वर्क कर रहे हैं। उसके अलावा भी 32,728 इसके अलावा भी बहुत सारे यूनिट्स हैं जो रजिस्टर नहीं हुए हैं, उसका भी हमें इंफॉर्मेशन मिलेगा। प्रॉब्ली नेक्स्ट प्रेस कॉन्फ्रेंस तक हम लोग उस डेटा से रेडी रहेंगे। राज्य में বর্তমানে কটা সীমান্ত হাট রয়েছে এবং কটা চালু অবস্থায় রয়েছে, বা যদি চালু অবস্থায় না থাকে কবে থেকে এগুলো চালু হবে, কি পরিকল্পনা রয়েছে? আমাদের ত্রিপুরাতে দুটো চালু হয়ে আছে অলরেডি, এবং আমাদের দুটো কাজ চলছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 9টি আমরা প্রস্তাব দিয়েছি। সেটা শুধুমাত্র আমাদের দেশের অনুমোদন হবে না, সেটা বাংলাদেশের সঙ্গে দুই দেশেরই অনুমোদন থাকতে হবে, তবে সেটা সম্ভব হবে। তবে আমরা ট্রাই করছি যাতে আরো বড় হাত করা যায়, আমাদের যাতে ইকোনমি গ্রো করা যায় এবং আমাদের যাতে আরো ত্রিপুরাকে উন্নত করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আরো 9টি আমরা পাঠিয়েছি। এখন তো শুধু সাবরুম এটাই খোলা আছে, বাকিটা তো বন্ধ আছে না। আমাদের যে এখানে কমলাসাগর রয়েছে সেখানেও কিছু একটা ছিল, সেটা কাজ মোটামুটি সেটা হয়ে গেছে, সেটাও চালুর পর্যায়ে এখন বর্তমানে আছে। এটা কিছু রিপেয়ার মেইনটেনেন্স হইতাছে, এটা হওয়ার পরেই এটা শুরু হয়ে যাবে। কমলপুর আর ধর্মনগরের সেটা কাজ চলছে। আমাদের জুট মিল ডেভেলপমেন্টে কোনো প্ল্যান আছে কি, যে ওই জায়গাটা আপনারা ইউনিটি মল করছেন, জুট মিলকে নিয়ে আরো কিছু করার সম্ভব? বর্তমানে আমরা কেননা আমাদের মেনলি আমরা দেখেছি এই জায়গাটা খালি পড়ে আছে, তার জন্য কেননা আমরা লং টাইম দেখেছি যখন থেকে যে জুট মিল চালু হয়েছিল সেই তখন থেকে কোনো প্রফিট হচ্ছে না, লসে চলছে। তো তার জন্য আমরা চিন্তা করেছি, আলোচনা করেছি কিভাবে সেটাকে গ্রো করা যায়। আমাদের বিভিন্ন সরকারি স্টাফ রয়েছে এবং যে আমাদের তাদের যে স্যালারি রয়েছে সেই দিক থেকে চিন্তা করলে আমাদের অনেক লস চলছে। তো তার জন্য আমরা কি করেছি যে সেই জায়গাতে আমরা ইউনিটি মল করছি, এবং আমি মনে করি জুট মিলের যেও সেটা আমাদের প্রফিট হবে ইউনিটি মলটা, এবং ভবিষ্যতে আমরা আগামীতে আরো কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করছি, এবং সেটা আমরা সকলে মিলে এবং আগামীতে আমরা ডিসকাশন করব, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে আমরা ডিসকাশন করব যে জিনিসটাতে আমাদের লাভ হবে, ত্রিপুরা জনগণের লাভ হবে, সেটাই আমরা অবশ্যই করব। এবং আপনাদেরও যদি কোনো ধরনের পরামর্শ থাকে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যারাই দেখছেন যদি মনে করেন ওনাদের কোনো সাজেশন রয়েছে, আমরা সেটাও বিবেচনা করে যদি ভালো হয় তাহলে সেটাও আমরা গ্রহণ করব। ধন্যবাদ। एडीबी का जो मैम ने बताया था मिनिस्टर मैडम ने 1200 करोड़ का
मिला है उससे प्रीवियस प्रिपरेशन और फीजिबिलिटी स्टडीज हम ये कर रहे हैं। तो इसका ऑलरेडी सबमिशन हो गया है, अनदर 1.5 मंथ में रिमेनिंग अमाउंट विल बी रिलीज। বাণিজ্য দপ্তরে তো অনেকগুলো প্রকল্প রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প রয়েছে, আইটিআই প্রকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিষয় হচ্ছে ম্যান পাওয়ার। এখনো পর্যন্ত আপনাদের ম্যান পাওয়ারের অবস্থা কি, আর গত 5 বছরে আপনারা কতটা রিক্রুটমেন্ট করতে পেরেছেন বা কোনো প্রসেসে আছে কিনা যদি একটু কাইন্ডলি বলুন। इंडस्ट्री दफ्तर में हम आईटीआई में कुछ इंस्ट्रक्टर्स को हमने लिया है एंड ऑल्सो अदर प्रोसेस इज ऑल्सो देयर। आपने तो सही बोला कि बहुत सारा गैप्स है, उसका एनालिसिस हुआ है, तो हम उसका अभी रिक्रूटमेंट रूल्स फ्रेम कर चुके हैं। शॉर्टली हमारे यहाँ पे रिक्रूटमेंट भी होगा बोथ इन आईटीआई एज वेल एज इंडस्ट्री डिपार्टमेंट। আমাদের স্কিল ডেভেলপমেন্টে মূলত টিএমইউ কাজ করে, এখানে 11 জন টিএমইউ যুক্ত আছেন। আর ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে ডেপুটেশনে 4 জন আছেন, ওরা কাজ করছেন এবং আমরা একটা প্রপোজাল প্লেস করেছি যে মানে এইভাবে আরো কিছু নেওয়ার ব্যবস্থা হয়েছে। আরো কিছু আছে? धन्यवाद सर। এরা এত মিথ্যে কথা বলে না, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। কোথায় কাজ আছে সব থেকে বেশি হতো? সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমাদের যোগ্যতা কম ছিল না। পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। নানান তরফ থেকে নানান বক্তব্য থাকে এবং সেই বক্তব্যগুলির স্পষ্টীকরণ তুলে ধরতে আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যারা আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, যারা ফেস রয়েছেন, তাদের সাথে আমরা আলোচনায় থাকার চেষ্টা করি এবং তাদের কি মতামত রয়েছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং বিভিন্ন তরফ থেকে যে অভিযোগগুলি উঠে আসে তার খোলাসা করার জন্য আমরা প্রতিনিয়ত থাকি। আজ আমাদের স্টুডিওতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি একজন পরিচিত চেহারা, আপনাদের প্রত্যেকেরই পরিচিত, অর্থাৎ 4 বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন ডক্টর দিলীপ দাস স্যার। স্যার প্রথমে স্বাগত আপনাকে। নমস্কার পূজা। যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো স্যার, 2023-এর বিধানসভা নির্বাচন আমরা উৎসবের মেজাজে অনুষ্ঠিত হতে দেখি। 2023-এর নির্বাচনের পর আমরা রাজ্যের বুকে আবারও পূর্বের যে 5 বছরের সরকার ছিল বিজেপি আইপিএফটি জোট সরকারকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসতে। 2023-এর পর বা জয়যুক্ত হওয়ার পর আজ প্রায় 5 মাসের মাথায় রয়েছে, কেমন ভাবে দেখছেন বিজেপি সরকারের শাসনকালকে? ভালো, এবং আমাদের যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেন এবং আমাদের সরকারের যা নীতি নির্ধারণ আছে, যা প্রজেক্ট আছে সেই অনুযায়ী একটা সুষ্ঠুভাবে সুস্থভাবে একটা কাজ করার একটা প্রয়াস উনি চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে ওনার মন্ত্রিসভাকেও সেই দিকেই উনি নিয়ে যাচ্ছেন। স্যার আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে এই এলাকায় যিনি বিধায়ক বর্তমানে অর্থাৎ সিপিআইএম দলের যিনি জয়ী প্রার্থী রয়েছেন সুদীপ সরকার স্যার এসেছিলেন এবং উনি বলেন যে গত 5 বছরে এই এলাকায় নাকি একটিও উন্নয়নমূলক কাজ হয়নি এবং তিনি আপনার দিকে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন আপনি যদি একটা উন্নয়নমূলক কাজ ওনাকে দেখাতে পারেন। এই কথাটা বাকি স্টুডিওতে এসে বলেছে, ওর বাড়ি যেখানে লঙ্কা মোড়ে ওখানে গিয়ে বলুক। আমি তো বলবো এরা হয় অন্ধ
না হলে ওদের জাতি বা প্রফেশন যেটা আছে, পলিটিক্স যেটা আছে, ওরা এমন হিংসা পরায়ণ এবং ওরা ইচ্ছাকৃত দেখে না। নাহলে লঙ্কামুড়ে আমাকে লোকে বলে যে আমি নাকি লঙ্কামুড়ের এমএলএ। একটা বুথের মধ্যে 26টা রাস্তা করেছি। এখনো যে রাস্তাগুলো দেখা যাবে যে লঙ্কামুড়ের স্কুল থেকে শুরু করে ওইখানে লঙ্কামুড়া যেটার যে শ্মশান ছিল, এখানে একটা 1 নম্বর ওয়ার্ডে একটা শ্মশান ছিল বহু বছর ধরে, এই রাস্তাটা এইটা থেকে শুরু করে একটা যেটা আমি বসিয়েছি, যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সেটা কোথাও হয়নি। এটা হলো পশ্চিম ভুবন 80 কোটি টাকা খরচা করেছে। তাতে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের প্রায় 5,500 বাড়িতেও একদম বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে এবং প্রায় 50,000 লোক সেখানে বেনিফিটেড হবে। ওর বাড়ি যেখানটা 23 নম্বর ওয়ার্ডে 23 নম্বর বুথের কাছাকাছি, যেটা হয়তো আমার জানা নেই কেউ করেছে কিনা, 23 নম্বর বুথ, এখানে একটা ভূমিহীন কলোনি আছে। এয়ারপোর্টকে যখন সাজানো হয় তখন কিছু লোককে এখানকে সরিয়ে ওই দিকে দেওয়া হয়েছিল। ওখানে প্রায় 250 খানের মতো জায়গা আছে, কাঁটাতারের ভেতরে আমাদের জায়গা। ওখানকার কৃষক না সারা বছর জল পায় না, চাষ করতে পারে না। ওখানে একটা ইন্ডিয়ান ল্যান্ডে, ওইটাও ইন্ডিয়ান ল্যান্ড, কাঁটাতারের বেড়ার ভেতরে ওইখানে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে বাংলাদেশের যে আমাদের জায়গা আছে ওখানে জল যাতে দেওয়া যায় কৃষিতে, সেই পাইপলাইনও আমি বসিয়ে দিয়েছি। এটা যদি না দেখে তাহলে এদের যা স্বভাব আর কি, ওদের যা স্বভাব, আমি তো জানি না, ফেস টু ফেস ওরা বসে না, তো এসেছে। যাই হোক, ভাগ্যিস লঙ্কামুড়া গিয়ে ওকে বলেন, আমি ওকে চ্যালেঞ্জ দিচ্ছি, লঙ্কামুড়া বাজারে দাঁড়িয়ে এই কথাটা বলুক যদি হিম্মত থাকে। সম্পূর্ণ মিথ্যা, এরা অন্ধ, আর নাইলে এত মোটিভেটেড, ওদের যে রাজনৈতিক ধরন সেই জন্য ওরা এই কথাবার্তা বলে। এবং এই যে স্বভাব এবং চরিত্র ওদের, এই জন্য ওরা সারা ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে। ত্রিপুরাতে আগামী যে দিন আসছে ওরা আরো কমে যাবে। মানুষ এদের এই মিথ্যা কথা শুনতে শুনতে অভ্যস্ত। আমাদের একটাই জিনিস হচ্ছে, আমরা ভুলটা স্বীকার করতে পারি আর আমরা মিথ্যা কথা বলি না। মানুষকে যেটা করতে পারবো ততটুকুই বলি। এবং আমি যা করেছি, আমি যথেষ্ট বেশি করেছি। আমি আজকে আমার গাড়িতে আছে, আমি দিয়ে দিতে পারি, আমার কাছে লিফলেট আছে, আপনারা দেখে নেবেন এবং সময় পেলে এটাকে আপনারা প্রচার করবেন কি করেছি। এই যে এখানে চিনায়নি শ্মশানটা, ত্রিপুরাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল ফার্নেস বসেনি, কিন্তু ওইটাকে আমাদের অলরেডি এসে গেছে। শুধু ইলেকট্রিক ফার্নেস যেটা, সেটার জন্য 70 লক্ষ টাকা লাগে। এটা আমরা অলরেডি এটা টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু ওই সিস্টেমটা করতে গিয়ে যারা টেন্ডার করে তাদের অনেকে নেই, এটাও শিগগির বসে যাবে। আর রাস্তাঘাটের কথা বলেই মানে এমন হয়েছে যে 40-50 বছরে যে রাস্তা হয় সেই সব রাস্তা করেছে। কাজেই এইসব কথার কোনো দাম নেই। আর বাই চান্স ও জিতে, ঠিক আছে। স্যার, আমরা দেখতে পাই যে বিষয় আপনি বললেন, যে আমরা দেখি এই যে 5 বছর সেই চারজোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, এবং আমরা দেখতে পাই যে সেখানে 5 বছরই বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছেন, আমরা আপনাদের সেখানে দেখানোর চেষ্টা করেছি। এবং জনগণ আপনাকে 2023 বিধানসভা নির্বাচনের পর কেন বেছে নেয়নি, সেটা একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে। যে আপনার তরফ থেকে জানতে চাইবো যে কি কারণ ছিল যেখানে আপনি বা আপনার এই ধরনের ফল এসেছে, ধরনের ফল কি আপনি আশা করেছিলেন? না, একটা জিনিস, এটাও একটা পরীক্ষা। ওই সময় দেখা যায় প্রিপারেশন হয়নি, হতে পারে। আমি তো পলিটিক্যাল ব্যাপারটার মধ্যে বিশেষ করে যে সিস্টেম অফ পলিটিক্স যা আছে এই ব্যাপারে আমি কখনো আগে মেডিকেল কলেজে টিচার ছিল, আমি দীর্ঘদিন ডাক্তারি করছি, কিন্তু পলিটিক্স যেভাবে মানে করা হয় সেটা আমি প্রস্তুত ছিলাম না, একাস্টমড না। তো যাই হোক, টোটালিটি আমাদের পার্টি তো শুধু ব্যক্তি প্রজেক্ট করে, আমরা সবসময় বলি যে আমাদের প্রতীকের পদ্মফুল যে আসতে পারে, সেখানে আমারও বিগত যেটা অনভিজ্ঞতা ছিল সেটা, প্লাস হয়তো আমাদের প্রিপারেশন ভালো ছিল না। আমি কেস বলবো, সেই ক্ষেত্রে আমি আমার দিকটাই বলবো, প্রিপারেশনটা ভালো ছিল না, অনেক ফ্যাক্টর আছে। তার জন্য আমাদের দল আপনারা দেখছেন প্রায় এখানে একটা এনকোয়ারি করেছে, সবাইকে ডেকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এর থেকে কিছু তথ্য এসেছে এবং এই সিটটা হারার মতো কোনো কারণ ছিল না। এবং আরেকটা জিনিস জানি যে এখানে জানতো যে ওরা দিতে পারবে না, যেখানে কিন্তু 1-to-1 ফাইট আছে, দুটো সিট 1-to-1 ফাইট আছে, কারণ ওরা জানতো যে ওই
ক্যান্ডিডেট বা ওখানে কেউ জিততে পারে না, যার জন্য সিপিএম এবং বিজেপির ডাইরেক্ট ফাইট হয়েছে। সেখানে কিছু কংগ্রেস থেকে গেছে, এটা রেজাল্ট আপনারা দেখেন। আমি বলবো অনেক রকম সুবিধা ছিল আমার ক্ষেত্রে। এখানে আমি পেয়েছি 19,700 ভোট, এর একটা ভোট কিন্তু ওটাতে পড়েছে এবং বেশিরভাগ নোটা ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে। এখন আপনি এটা যদি যোগ করেন, আর টোটাল ডিফারেন্স হচ্ছে 1700 ভোট ডিফারেন্স ছিল। আমাদের ইয়েতে 2016 সালে যখন বাই ইলেকশন হয়, সেখানে কিন্তু আমাদের ছিল 12,000-এর মতো। এবার প্রতিবাদী যখন ইয়েতে দাঁড়ান, লোকসভা ইলেকশনে ছিলেন, তখন উনি পেয়েছিলেন 19,200 ভোট, আর আমি পেয়ে এবার 19,700 ভোট। এবং এটা হয়েছে, আমি বলবো যে আমাদের স্থায়ী এবং পার্মানেন্ট এটা আমাদের ভোট। আরো যেটা হচ্ছে, এই একবার একটা ইলেকশন হচ্ছে, যে ইলেকশনের বিরোধী পক্ষ একটা কমপ্লেন করে, তাই আমরা আমাদের ইলেকশন লোকে দেখেছে। আমরা যেহেতু এই সিস্টেমে বিশ্বাস করি, হ্যাঁ আমি হেরেছি, কিন্তু আমি বলবো যে এইগুলো আমাকে যে সমর্থন করেছে 19,700 ভোট, এই 19,700 ভোট এই লোকগুলো কাছে আমি ঋণী, যার জন্য আমি ইলেকশন আগে যে কাজটা করতে পারিনি, এখন প্রতিদিন আমি মাঠের মধ্যে পড়ে থাকি। এবং আমি ওই পশ্চিমবঙ্গ একটা ইউপিসি আছে, প্রত্যেক বুধবার আমি গাইনোকোলজিস্ট হিসেবে পেশেন্ট দেখি। আমার একটা জায়গা আছে ওখানে, একটা চেম্বার করবো, আর এখানে বলি সার্ভিস দেবো, একটা চ্যারিটেবল ডিসপেন্সারি প্ল্যান আছে। সুতরাং হার্টটা আমি জিতবো এবং মানুষ আমার জিতিয়েছে, কারণ অনেক মাল্টিফ্যাক্টর ছিল এখানে এই পরাজয়ের পিছনে। তার ভিতর থেকে আমি 19,700 ভোট পেয়েছি। এটা আমার পার্টির যে সিনিয়র ওয়ার্কার, তার কাজ, ডেভেলপমেন্ট যেটুকু হয়েছে এবং মানুষ আমার প্রতি আস্থাটা রেখে তারই প্রতি। আমরা দেখতে পাই, এছাড়াও একটি অভিযোগ তিনি বলেন, তিনি একটা বিষয় ধরেছিলেন এই এলাকার বিধায়ক দীপ সরকার। তিনি বলেন যে এই যে এয়ারপোর্টটি বনে হয়েছে, সেই এয়ারপোর্ট জায়গায় আপনি কিছুক্ষণ পূর্বে একটু বলেছিলেন সেটা, যে সেই জায়গায় কিছু বস্তি ছিল, এলাকা ছিল এবং সে বেশ সহায় লোকের বসবাস ছিল, এবং তাদেরকে সেই এয়ারপোর্টের জায়গাটায় যখন তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে ভূমিহীন করা হয়, তাদের পরবর্তীতে তাদের থাকার জন্য কোনো নাকি ব্যবস্থা করে দেওয়া হয়নি। আর আপনি নাকি সেই সময় বিধায়ক ছিলেন, এই বিষয়টা তিনি এরা এত মিথ্যে কথা বলে, রেফারেন্সটা আমার লজ্জা লাগে। মানে মিথ্যা বলে একটা সীমা পাওয়া উচিত। এটাকে উৎখাত কারা হয়েছিল? সিএম করেছিল। শুধু তাই নয়, ওইখানে ওদের টাকা পয়সা যে দেওয়ার টাকা পয়সা গুলো মেরেছে। আমি যখন গেলাম, আপনারা যাতায়াত করেন, দেখবেন তো এয়ারপোর্টের সাইড দিকে যে একটা রাস্তা, ওরা এয়ারপোর্টের ভিতর দিয়ে যাওয়া করতো। আর আমি তো পরে গেছি এখানের মধ্যে, এই বুইং কলোনিটা নাচলো কি করে? ওইখানে 3 বাজার সেটা দেখবেন যে একদম কাঁটাতারের পাশাপাশি গিয়ে 3টা বাজার বানিয়েছে, সেটার মধ্যে লোক বসে না আজ পর্যন্ত, এরকম গোটা বড় জুড়ে এমন জায়গায় ওরা করছে সেখানে বাজার সম্ভাবনা নাই। এই যে নামর স্কুলের পাশে এখানে জায়গা আছে, 8 স্টল বানিয়েছিল। 8টা স্টল বানিয়েছিল বেকার দেওয়ার জন্য, কিন্তু তখন জিতেন ছিলেন, প্রফুল্লজিৎ সিনহাকে উদ্বোধন করেছিলেন। কিন্তু আমি যখন এটা নামলাম, এটার মধ্যে আমরা ট্রেন পেলাম না যে এটা কারা করেছে। অনেক ঘুরতে ঘুরতে পশ্চিম জেলা পরিষদ এখান থেকে আর কাছ থেকে খুঁজতে দেখা গেল মৌখিক বা 2জন লোক এখন 8টা স্টল যে 17 লক্ষ টাকা মানে গভর্নমেন্ট পেমেন্ট হয়েছে, আমি একটা ব্যাংকে দিতে পারিনি। এই জন্য এখন দেখবেন এয়ারপোর্ট পাশ দিয়ে যে আপনি যাতায়াত করেন, এটা ছিল আগে কখন? দেখুন তো কত রাস্তা বানিয়ে, এবং ওখানকার লোকের মধ্যে যে ক্ষেতের জমিতে যে এই লঙ্কা মোড়া কিন্তু সম্পূর্ণ বিলে, কিন্তু ভিতরে দেখবেন অনঙ্গর একটা নাম দেওয়া আছে, পঞ্চায়েতের মধ্যে ছিল, এইটা ওরা নিয়ে আরবার মধ্যে নিয়েছে। এই লোকগুলো সব থেকে দরিদ্র লোকের মধ্যে। ওইখানে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওইগুলোর আর্থিক অবস্থা চিন্তা করে একটা ব্লকে যে সুবিধা পাওয়া যায়, ওইখানকার লোকদের ঠিক সেই সুবিধা দিয়েছে আমাদের সরকার। এই কৃষকগুলোকে সেইভাবে আমরা ওই সাবমার্সিবল ওয়াটার লাইন, জলে এখন সোলার চার্জ বলছি, আরে ওকে জানে বা সবাই জানে অফিসে হিজ দেয়, কিন্তু বাই প্র্যাকটিক্যালি সবাই জানে ডক্টর দিলীপ এমএলএ, এবং আমার কাছে লোকে আসে, আমি সব কাজ প্রতিদিন আমার বাড়ি গিয়ে দেখবেন। এদের সাথে এরা মিথ্যেবাদী। আমার মনে হয় এখানে এসেছে এই কথা বলে, এগুলো দিয়ে পানি পাওয়া যায়, কাজ করা হয়,
মিথ্যা কথা দিয়ে কিছু হবে না। তবে এই যে বিষয়টি তিনি বলেছেন কতটুকু সত্যতা আছে? একদম মিথ্যা কথা। গেলেই আবার আমার সাথে যদি যেতে চান আপনারা চলেন গিয়ে দেখেন কি। হ্যাঁ, ওখানে রাস্তাঘাট কিচ্ছু নেই। এই যে বলছি যে লকডাউন কেন লেগেছে, ওখানে আমরা জল দিচ্ছি, ভূমি কলোনি একটা চললামই তাকে বাংলাদেশে মানে পাঠিয়েছি, যেখানে ডিপ টিউব দরকার লাগলে আমরা সেটা বসিয়েছি এবং মানুষ অসম্ভব দরিদ্র, আমরা তাদেরকে সব সুবিধা কিষাণ ভাতা অন্যান্য ভাতা থেকে যেখানে যখন যেভাবে তাদের সাহায্য দেওয়া যায় তা দেওয়া হচ্ছে। আর এই যে কুকর্ম এটা তাদের সৃষ্টি, কারণ তো এয়ারপোর্টের ভিতর দিয়ে যখন রাস্তা ছিল আমি প্রথম দিকে দ্রুত আমি রাস্তায় করা যায় না, মানুষের রাস্তা ছাড়েনি, লোক দিয়ে বাধা দিয়ে তৈরি হয়েছে যাতে রাস্তা না ছাড়ে। কিন্তু তারপরে তাদের সাথে বুঝিয়ে টুজিয়ে এত চওড়া রাস্তা দেখেন আপনারা। তখন পরিমন্ত্রী ছিলেন রঞ্জিত সিংহ রায়, চিফ সেক্রেটারি শুরু করে সবাই আমাকে বলে বলছি দেবো না, ওরা 10 টপ ব্ল্যাক টপ 10 ফিট যদি ব্ল্যাক টপের রাস্তা তাহলে দুটো ক্রস করতে পারবে। আমি বাধা দিয়েছি। এরপর এখন দেখবেন তো বড় দুটো গাড়ি ট্রাক যাতায়াত করতে, যেখানে বিএসএফের একটা পয়েন্ট, কত সুন্দর রাস্তা হয়েছে। এরা অন্ধ, এরা দেখে কিছু বলে এইসব করতে পারে, এগুলো সব মিথ্যা কথা। আর যা ওদের আপের ফসল আমরা বুঝি। আমরা দেখতে পাই যে এই 2023 বিধানসভা নির্বাচনের পর আবার 4 বর্জ্য যে এলাকাটি রয়েছে সেখানে বর্তমানে সিপিআইএম এর বিধায়ক রয়েছেন। একটু জানতে চাইবো এই 5 মাস যাবত আমরা দেখতে পাই যে নির্বাচনের পূর্বে বা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় কি অভিযোগ রয়েছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বা বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতীদের আক্রমণ বা সেই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পেয়েছি। আপনার এলাকার পরিবেশ কেমন রয়েছে? না, কিন্তু সারা ত্রিপুরা সৃষ্টি করেছে যে আগে আমি রমেশই তো রমেশের সাথে কথা বলে শুনলাম কি ওদের যতগুলো দুষ্কৃতি আছে এই সব দুষ্কৃতি আমাদের দলের ঢুকে দিয়েছে, এবং এই দুষ্কৃতিগুলো সিপিএম এর দুষ্কৃতিগুলো এরাই ওদের বাড়িগুলো নষ্ট করে আক্রমণ করছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছে জিরো টলারেন্স ফর করাপশন, এদের অনেক জেলে ঢুকবে। আমরা সব রেখেছি, আছে গোলমাল যে না এটা নয়, আমরা হঠাৎ করে মানে বর্জ্যরা এই সারা ত্রিপুরার মধ্যে বাধা হয়ে যাবে, একদম শুদ্ধ হয়ে যাবে এরকম নয়। অশুদ্ধ লোক আমাদের মধ্যে বেনজলের অনেকে ঢুকে বসে আমরা দেখছি, সামলাচ্ছি, এবং আমরা যখন বুঝতে পারবো এদেরকে আমরা উচ্চ শাস্তি দেবো। স্যার, আমি একটু জানতে চাইবো এই যে তোমার বিধায়ক রয়েছেন অর্থাৎ সুদীপ সরকার, উনি কিরকম কাজ করছেন? আমি তো এখন পর্যন্ত দেখিনি। আমি দেখলাম একটা রাস্তা যেটা অনেকদিন ধরে চেষ্টা করছি, এবং এইটার মধ্যে এসে ওই মাঝখানে ভিজিট করে গেছে। একটা রাস্তা করতে একটা হাতি ভাড়া দিয়ে রাস্তাটা যেটা আছে আমি 37 লক্ষ টাকা খরচা করে করেছি, কিন্তু দেখা গেল অর্থ হয়ে গেছিল। পিডব্লিউর সাথে কথা বলা, এটা মহল সাব ডিভিশনে এটারও কাজ করে চলছে। কিছু কিছু রাস্তা আছে এগুলো কন্ট্রাক্টর আজ নিয়ে আবার ছেড়ে দেয়, কারণ এই কন্টেন্টের ব্যাপারটা আছে। অনেকগুলো রাস্তা আছে, তার গলাবস্তির একটা রাস্তা কালবার টাকা আমাদের হাতে এলো, তারপরে মাঝখানে এসে ওইটুকু মানে ফেস প্রেজেন্টেশন করেছে। ও এখনো কি কাজ করেনি, ওকে বলুন আপনি কি কি কাজ করে। আমরা যদি বলি যে বর্তমান যে বিধায়ক রয়েছেন সরকার, তিনি একজন 10,323 শিক্ষক ছিলেন, এবং তিনি বিষয়টি বলেন যে 10,323 যদি সিপিএম সেখানে সরকার আসতো তবে 10,323 শিক্ষকদের আর ভালো দিন আসতো, এবং বিজেপি সরকার তাদেরকে একটি কালো দিন দেখিয়েছে। এই বিষয়ে আপনি বলেন। আরে ও পাপ তো ওদের, এই পাপটা তো ওদেরই তো সৃষ্টি। ধরুন ওদের আমি যেটুকু জানি আর কি, শুধু 45 দিনের টাকা চাতে গিয়ে যে 2010 না কততে চাকরি যদি ছুটির আগে চাকরি দিয়ে দিত তারা সবাই ঢুকে যেত। তো এই যে এদেরকে যে সৃষ্টি হলো এটা এইভাবে যা যোগ্যতা যাদের তাদের দিল কেন? আর বড় লিডার বলছিলেন তো পাশে আছে, তখন পাশে থেকে ছুটে চলে গেল কেন? এগুলো হলো না। আমাদের সরকার চেষ্টা করছে বিভিন্ন এই যে শিক্ষার যে চেঞ্জটা হচ্ছে সেখানে ওদেরকে কোয়ালিফাই করার বন্দোবস্ত করছে। তাদের মধ্যে অনেকে জিবিটি সেটা কোয়ালিফাই করেছে, নাম্বারটা 10,323 সালে এখন সেটা বলিবে, এটা নামটা কমে 8,000 কমে চলে এসছে। আমরা ফেস বাই ফেস তাদের যোগ্যতা অনুযায়ী কম্পিটিশন করে হয়ে যাবে। এর পাপের বোঝা আমাদের, ওদের দোষ সবসময়, ওদের সবসময় মানে এই স্বভাব,
ওরা ভারতবর্ষের কিছু বিশ্বাস করে না, ভারতবর্ষে মানে না, ওই যা কিছু ওই নিয়ে তাহলে কম্বোডিয়া হবে, কোথাও হবে, ওখানে যদি কিছু মিছিল করে, কিন্তু আমাদের এখানে কিছু তখন দেখা যায় না। আরে ওরা তো দেশি কোনো প্রোডাক্ট, ওরা বিদেশি প্রোডাক্ট আস্তে আস্তে, আর যেহেতু আমাদের যেটা বলছে লোকাল ভোকাল, মানুষ বুঝে গেছে, তো আমাদের যে এই ভোকাল লোকালে আস্তে আস্তে ওরা চলে যাবে, এরা এদের অস্তিত্ব থাকবে না। স্যার, একটি ইলেকশন রয়েছে, যদি বলি যে যারা বিরোধী পক্ষরা রয়েছে তার ইলেকশনটি হতে যে এমন কিছু খাস জায়গা আছে, যে জায়গাগুলি এলাকার, এই যে 4 বর্জ্য এলাকার এমন কিছু খাস জায়গা রয়েছে যা কোন না কোন একটি দলের যুবনেরা তার দখল করছে এবং চোরা বিক্রি করছে। এই বিষয়ে আপনি কি আমি কি বলবো, আমাদের দুর্ভাগ্য যে 25 বছরের একটা সরকার আমরা পেয়েছি, ওরা তো কোনো ডেভেলপমেন্ট কিছু করেনি। তো আজকে আমাদের সরকার বা দিদি যে কথাটা বলছেন, আমরা বলছি সেলফ রিলায়েন্ট, সেলফ রেসপেক্ট। আমরা বলছি যে চাকরি না চাকরি গিভার জব। ওরা কি করেছে 25 বছরের আগে, 10 বছর, 25 বছর আমাকে বলেন ত্রিপুরা যে 25 বছরে এমন একটা ইন্ডাস্ট্রি বা কি করতে পেরেছে? আমাদের যাটা জিনিস ছিল, সেই আমাদের জুট মিল বুক বা টিআরটিসি বলুক, সবগুলো শেষ করে দিয়েছে। আমরা তখন হুটুবু খাচ্ছি, আস্তে আস্তে বেকার বাড়ছে। 7 লক্ষ বেকার ওরা দিয়ে গেছিল, সেই সংখ্যাটা 7 লক্ষ হয়েছে। আমাদের সমস্ত ছেলেরা, এই মনে করেন কিষাণ সম্মান নিধি আমরা একটা দিই, এই যে কিষাণ সমৃদ্ধি, এরা ভাবতে পেরেছিল একটা কিষাণ এই বছরে 1000 টাকা ঋণ ডুবে যেত, কমে গেছে। আমরা সেটা দিচ্ছি। আগে একটা লোকের ঘর ছিল, আজকে লঙ্কারে গিয়ে দেখেন, আমি লঙ্কামুড়াতে আমি বলছি, গিয়ে দেখবেন যে একটা বাড়িতে 2 থেকে 3টা করে বিল্ডিং আছে। আমি অনেকে বলেছি যে তোমরা এই কাজ করো, মাটির ঘরটি আর কিছু ছবি তুলে রাখো, কাউকে বলেছি এই ঘরটা ভাঙে না, যাতে আমরা পরবর্তী প্রজন্মে বলতে পারে আমরা এইরকম এর বেশি ঘর। টয়লেট আমাদের মানে টয়লেট দিয়ে এরকম রান্নার গ্যাস যেটা আছে, সে গ্যাস, জল বলতে ওয়াটার, বিদ্যুৎ, এমন সব জায়গার দালালি ওরাই করেছে। এই যে জায়গা দালালি, ওদের কাছে জমি ফল এই বিক্রি করা, এটা তাদের ইন্ডাস্ট্রি, তার কাছে বেকার সমাজের এটা ইন্ডাস্ট্রি। আমরা এখানে চেক করছি, হ্যাঁ সব আমরা সফল এগুলো বলতে পারি না। আজকে আমাকে একটা পঞ্চায়েতের দিগালিয়া পঞ্চায়েতটা বানিয়েছি, বিল্ডিং বানিয়ে খাস জায়গায়, একটা কমিউনিটি হল কামরা যেতে হয়, মধ্যভুবনে বাড়ি থেকে উৎখাত করে এখানে বানিয়েছি। আমি ডি অফিস বানাবো, আজকে এত বছর হয়েছে ডিসি নাই কেন? এখানে রামনগর 10 নম্বরের কাছে থেকে মোহনপুর যেতে লাগে 200 টাকা আসা যাওয়া খরচা, বর্তমানে আলাদা ডিসি হয়েছে। জন্য 18.5 জায়গা রাজ ইন্টারকন্টিনেন্টাল পিছনে রেখেছি, এখানে করবো। কি বলে এরা ডেভেলপমেন্টের জিনিসই নেই, এরা মানুষকে অশিক্ষিত, গাঁজা থেকে শুরু করে সব বেশি হতো, সব থেকে বেশি হতো সুরমা আর বক্সনগরের সাইডে। কে ছিল সেখানকার লিডার? গাঁজা আর ছেলে মেয়েগুলোকে এইভাবে পথে পরিচালনা করা, শিক্ষাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া ছিল ওরা। তো মানুষ অশিক্ষিত থাকুক, সরকার নির্ভর, সরকারের পিছনে কই আমাদের যে পরীক্ষা হচ্ছে, কই আমাদের তো কোনো কেউ পরীক্ষা দিচ্ছে, কোনো ছেলে মেয়ে পেয়ে যাচ্ছে সব যোগ্যতা বেশি, ওদের তো কোনো ওদের নেই। আমরা এই যেটাকে যেটা বলি, এই 5 বছরের রাজ্যে চেয়ার একদম পুরো পাওয়া যাবে না। শুধু রাস্তা থেকে যেখানে এখানে একটা ন্যাশনাল হাইওয়ে, একবার যদি 10 সময় আমাদের 3 মাস বাণিজ্য বন্ধ থাকে, কিসের জন্য তারা কাজ করতো না? কেন তারা লোয়ার পাগে টিকতে পারলো না? লোয়ার পাগ ঠিক করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরের যে ডিএম সেখানে রাত 10:30 সময় ফোন করে ভাবতে পারে এটা। আজকে লোয়ার পাগ কথাটা আমার কাছে আসে না কেন? 6টা হাইওয়ে কাজ চলছে, এয়ারপোর্ট কৈলার, আমাদের কদিন কৈলাসের এয়ারপোর্ট, ফেনী নদীর ব্রিজ দেখেন, রাস্তাঘাটে বললেই তো বোঝা যায়, মনপুরের দিকে যেতে তো বোঝা যায় যে আমরা কোন ত্রিপুরাতে আছি। বললাম তো, হয় ওরা কাল লাইন, আর নলে এই বনাম করে রাজনীতি করে, এর কোনো জায়গায় রেজিস্ট্রি করি। স্যার, 2024 লোকসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের দিকে প্রত্যেকেই তাকিয়ে আছে। আমরা দেশীয় রাজনীতি দেখি, ওইদিকে নজর রাখি, ইতিমধ্যে কিন্তু এক গরম পরিস্থিতি রয়েছে, ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া। আমরা আসতে দেখছি বিরোধীরা একজোট হয়ে আছে, আপনি এক নেতৃত্ব রয়েছেন শাসক দলের। আমরা থেকে আমরা জানতে চাইবো যে এই 2024 লোকসভা নির্বাচনকে আপনি কি পার্সপেক্টিভে দেখছেন বা আপনার মত
আমি কয়েকদিন আগে একটা পোস্ট আমার ছিল, আর আমি এই পোস্ট পড়লেই আশা করি আমার উত্তরটা এসে যাবে। চাণক্যের একটা কথা, চাণক্য উনার মানে দেশের সব চোর ডাকাত যখন এক হবে তখন বুঝলেন দেশের রাজা সৎ এবং নিষ্ঠাবান, চাণক্য। সুতরাং যাদের সাথে কারো কোনো মিল নাই, শুধু নরেন্দ্র মোদীকে হঠাৎ হয় তার জন্য যদি প্রিন্সিপাল যদি না হয়, আর একটা পেয়েছে মিনিমাম এজেন্ডা, কি যেন মিনিমাম পলিসি যেটা হয়। আরে মিনিমাম যদি পলিসি হয় তাহলে ম্যাক্সিমাম কোথায় করবে? এর আগেও ছিল সিপিএম এর সামনে দেখিনি কংগ্রেসের জোটতে একটা 5 বছর শেষে তো ওরা থাকলো না। সিপিএম এর বিটরা ওদের প্রিন্সিপাল নাই, ওরা যে ধর্মীয় বিশ্বাস করে না, ওই পাপ পুণ্যে বিশ্বাস করে না, বস্তুবাদ দল, এবং যেভাবে লাভ সেইভাবে করে। এবং এইটা যে নরেন্দ্র মোদীর সমতুল্য লিডার এখন পৃথিবীতে নাই, এবং মানুষের বিশ্বাস করে ইজ ম্যান অফ অ্যাকশন, এবং উনি আমরা জিতবই, একবারের থেকে বেশি সিট পেয়ে জিতবো এই আস্থা। দেখলাম ইয়েটা আছে মহারাজের শারদ পাওয়ার দেখলাম, আবার সাথে দেখা এই কয়েকদিনের মাঝখানের মধ্যে সময় অনেক আছে, তো ওরা যে নিজে থাকবে যখন প্রধানমন্ত্রী ভাববে আর কি, ওরা কোনটাই করতে পারে না। আর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশের যুব সমাজের বিশ্বাসই করে। তো শুধু নরেন্দ্র মোদী ইজ ওয়ান অনলি ওয়ান, হি হ্যাজ নো সাবস্টিটিউট। মোদী দিয়েই আমরা অনেক দেখছি। আমি সেজন্য আসলাম বলেছি, আমি মেডিকেল কলেজ থেকে আমি এসেছি, টিচার এসেছি, কারণ ওইরকম একটা লোক এসে যে বহু বছরে ভারতবর্ষে ওইরকম লোক আমরা পাবো না কিন্তু আমাদের দশায়, তাই ওই তো আমরা এসেছি। এবং আমাদের পুরো আজকে যে ডবল ইঞ্জিনের সরকার, ওরা আশা আছে এই রাস্তাগুলো আমাদের হতো। এই যে আমাদের একটা ডেন্টাল কলেজ, দুটো মেডিকেল কলেজ, একটা প্রাইভেট মেডিকেল হিসেবে দলাইয়ের দিকে আছে, কতগুলো ইনস্টিটিউট ট্রেনিং হায়ার ইনস্টিটিউট হচ্ছে, কত লোক থেকে শিক্ষায় স্বাস্থ্য বলি প্রতিটি একটা দলকে তো একটু সময় দিতে লাগে। আমরা তো সব নতুন, আমাদের যা এমএলএ ছিল এবার নতুন হয়েছে, আমাদের মন্ত্রী যারা আছে যে সংখ্যক লোক আগে থেকে আছেন পলিসে, কিন্তু মন্ত্রী হিসেবে তাদের অনেক নতুন, এটা তো মানতে হবে। প্লাস সিস্টেমটাকে কাজ করছি, ওদের 25 থেকে 35 বছর যে সরকারের যে সিস্টেমটা, ওই সিস্টেমকে আমরা ধাক্কা দিতে আমার কাজ করাতে হচ্ছে। সুতরাং আগামী যে 2024 ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াবার কোনো লোকই নেই। আর আমাদের পার্টি কিন্তু ওই ইলেকশনের সময় নামা পার্টি না, সারা বছরই কিন্তু আমরা কাজ করে করে এখানে বক্সনগর এই মধুরের দিকে যে লোক, কত টিম আমাদের একসাথে কাজ করছে। আর লোকসভা ইলেকশনের বিধানসভা থিম সম্পূর্ণ আলাদা থাকে। লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নাই, এবং ভারতীয় জনতা পার্টি দেবে। আমরা দেখতে পাই যে বিরোধী দলের পক্ষ থেকে এমনও কিছু বক্তব্য উঠে আসছে যে এই 2024 লোকসভা নির্বাচনের পর রাজ্যে নাকি এমন পরিবর্তন দেখা যাবে, রাজ্য রাজনীতিও নাকি পাল্টে দেখা যাবে অনেক কিছু। এই বিষয়ে কি বলবেন? কোনটা লোকসভার প্রশ্ন? লোকসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতেও নাকি বিপুল পরিবর্তন দেখা যাবে। এই জিনিস আরো ভালো হবে, কারণ আমরা ডাবল ইঞ্জিনের সরকারটা সেটা কন্টিনিউ করব, কোনো অসুবিধা নেই। স্যার, এমনটা হতে দেখা যায় তাদেরকে যে বর্তমানে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদের যে বিধায়ক সংখ্যা সেটা অনেকটা করেছে, সেটাই তাদের মতামত থাকে, পাল্টে যেতে পারে কিছু বিধায়করা চলবেন, এমন একটা বক্তব্য থাকে। অ্যাকচুয়ালি যখন সংখ্যাটা একটু কম থাকে না, তখন সবার মনে একটু ভয় থাকে, কি পাবে, পাল্টে গিয়ে কি হবে, এই ভয়টাকে ভয় নাই। সব কি মন্ত্রী হতে পারবো? সব মন্ত্রী হতে পারবে, আমিও তো মন্ত্রী হতে পারি, আমার তো যোগ্যতা কম ছিল না। পলিটিক্সে মন্ত্রী হয়েই যে সব কাজ করতে পারবে এইটা নয়। হ্যাঁ, ঠিক আছে, এটা পিছনে গাড়ি থাকে, মানুষে আপাতত কিছু গভীরভাবে চিন্তা করে তারা বুঝতে পারে যে এমএলএ হিসেবে আমি কাজ করেছি, কারণ আমাকে তো আমার পার্টি রাজ্যম হসপিটাল কল্যাণ সমিতির চেয়ারম্যান করিল। দেখেন রাজ্যম হসপিটালে কত রেঞ্জ হয়েছে, বুঝতে পারবেন। আমি তো স্মার্ট সিটি অ্যাডভাইসি বডির চেয়ারম্যান, দেখেন বটজলা থেকে কতগুলো আমরা শেষ করেছি। যে কোভিডের সময় যে মানুষের যে রেশনিং দেওয়া, এটার চেয়ারম্যান ছিলাম। তারপরে যে সোশ্যাল ওয়েলফেয়ার ভাতা ব্যাপারটা, সেই ব্যাপারগুলো আমি দেখতাম। অনেকগুলো যে আমাকে দিয়ে রেখেছে আমার যে সরকার ছিল, সব কাজ করেছে, কোনো অসুবিধা হয়তো। সুতরাং আমার পার্টি এরকম না যে ওই মন্ত্রী আর পাইনি বলে ছেড়ে
তার এটা আমি বিশ্বাস করি না, এটা করা হবে না। কারণ এটার প্রিন্সিপাল যে হয়, আমাদের যে মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো কাজ করেছে, ওই তো সাংঘাতিক প্রশাসনিক পদ্ধতি ছিল না, বাট ইজ ডুইং ভেরি ওয়েল। এখানে যেখানে শিক্ষা দীক্ষার সততা থাকে, আমি বিশ্বাস করি যে শিক্ষা দীক্ষার সততা এখানে আছে, সেখানের মধ্যে কোনো খারাপ কোনো কারণ নেই। আর যারা বেশি চালাকি করবে তারা ঠকবে। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আজকে আমরা স্যার থেকে জানতে চাই যে আমি গোটা ত্রিপুরাবাসীর জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা রাখতে চাই। আমি একটা কথাই বলবো যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা, কারণ এখানে কতগুলো জিনিস চেঞ্জ হয়েছে। আমরা যদি আর্টিকেল 3735 যেটা হয়েছে এটা করলো না, এটা তো অনেকে এটা হওয়ার কথা ছিল না, এটা সরকারেরই এই ব্যর্থতা। জিনিস আমি বলি, শাহবানুকে আপনি নিশ্চয়ই শাহবানু কেস 1960 এই কেস ছিল, ওই মহিলাকে শাহবানুর তখন 62 বছর বয়স, 5টা ছেলে ছিল, ওর একটা কেস করেছিল যে ওকে যে স্বামী ভালো পজিশনের স্বামী বলা হলো যে ওর ভাতাটা মেনটেনেন্স বাড়াতে হবে, ঠিক হলো সুপ্রিম কোর্টে গেল, সেখানে হারলো। তখন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সব থেকে বেশি কিন্তু এমপি তখন ছিল, ওরা কি এটাকে ওই সুপ্রিম কোর্টের অর্ডারটা ক্যান্সেল করে, সুপ্রিম কোর্ট বলেছে এটা বেআইনি, কিন্তু তারপরে ক্যান্সেল করে ওরা এখন বললো কি না ওই যেটা হচ্ছে ওয়াকআউটের টাকা থেকে দেওয়া হবে। তারপরে আর কেস হয়েছে, সেটা বেশি 2016 সালে আরেকটা ঠিক মনে এই মুহূর্তে সেটিকে কেস করেছিল। কিন্তু এই যখন রেজাল্ট যখন এলো, এইটা তারা ট্রিপল তালাকের সাথে লিঙ্ক করে এলো, লিঙ্ক করে দেওয়ার সাথে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, এখান থেকে সুপ্রিম কোর্ট বললো যে ট্রিপল তালাক বেআইনি, তো আমাদের সরকার তো সাথে সাথে সেটাকে সাপোর্ট করলো, ট্রিপল তালাক উঠিয়ে দিলাম। এই যে ট্রিপল তালাক, এটা একবার কোনো ভাবলে সেখানে মুসলিম মহিলা, আমরা মুসলিম মহিলা হিসাবে দেখা দরকার নাই এটাকে, যে মহিলা সে আমার নাগরিক, সে আমার প্রতিবেশী, কেন তার এই মুসলিম মহিলা দরদটা কেন? একটা মেয়ে 5টা বাচ্চা নিয়ে একটা কলমের মধ্যে দিয়ে এখানে বলে দিলাম তালাক তালাক 3 তালাক সাথে সাথে হয়ে যায়, কেন এই সেন্সিটিভিটি নাই? মোদীজি সেই সেন্সিটিভিটি আছে। এবং এখন যে কথা আছে আগামী দিনে এই যে ইউনিফর্ম বিল কোড, অনেক আগের কিন্তু এটা সিদ্ধান্ত ছিল, কিন্তু কিছুতেই ওরা করলো না। কাজে ভারতবর্ষের বিভিন্ন দিকে অনেকে হিংসা করে এবং শত্রু আমাদের ভেতরে আছে, বাইরে আছে, তারা ইন্ডিয়ার স্টেবিলিটিকে নষ্ট করতে চায়। এই যে ইন্ডিয়ার নাম দিলেই ভারত হয়ে যায় না, আমরা সব জানি এদের কোনো সফল হবে না। আগামী দিনে মোদীজি প্রধানমন্ত্রী থাকবেন, বিপুল ভোটে জিতবেন, এবং আমাদের প্রতি ত্রিপুরার যারা আছে তাদের বলবো আপনারা অন্য কিছুকে তাকাবেন না, কারণ কেন্দ্রীয় সরকার বিধানসভা কেন্দ্রে আমাদের শক্তিশালী একটা সরকার আমার থাকার দরকার। আপনারা ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট যেই দাঁড়াবে তাকে ভোট দিন, একটা ইউনিফর্ম একটা ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ। আজকে সেই ইউক্রেনের যুদ্ধ হোক বা ইয়েতে যুদ্ধ হোক, সেখানে যদি কোনো স্টুডেন্টকে যদি রিলিফ নিয়ে আসতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন যথেষ্ট, এই ফোনে 6 ঘন্টা যুদ্ধ বন্ধ থাকে, কিছু কোথায় আমেরিকা, রাশিয়া, জার্মানি, প্রধানমন্ত্রী সবাই নরেন্দ্র মোদীকে চাইছে সাহায্য, তুমি এটা দেখো বন্ধ হতে পারো না। পৃথিবীর বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীকে পায়ের একটা রাষ্ট্রপ্রধান প্রণাম করে তার অটোগ্রাফের জন্য আমেরিকা পার্লামেন্টের লোক এমপিরা বসে আছে। আমরা দেখছি কোনদিন এর আগে, এটা তো আমাদের সৌভাগ্য যে এইরকম একটা, উনাকে ঋষি আমি বলবো না, কিন্তু হি ইজ ম্যান অফ অ্যাকশন, বাস্তববাদী এবং ভারত মায়ের সন্তান। ঠিক আমরা উনাকে সাপোর্ট করি। আমি সবাইকে বলবো যে আপনারা এই 5টা বছর আবার ভারতীয় জনতা পার্টিকে দিন, এখানে আপনারা ভারতবর্ষের চেহারা, বিশ্বগুরু যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ যেটা বলেন, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা কিন্তু রবীন্দ্রনাথের কথা, এটা স্বামী বলে গেছেন। ভারতবর্ষ এক নরেন্দ্র ওইখানে 1890-তে আপনারা দেখেছেন কিভাবে দিয়েছিল, এবং এখন আমাদের আর নরেন্দ্র সারা পৃথিবী চমকে দিচ্ছে। আমি জানি ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে, এবং ত্রিপুরা সবাইকে বলবো আপনারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করতে পদ্ম চিহ্নে বিজেপিকে ভোট দেবেন, অন্যদিকে তাকাবেন না, কারণ ইয়ে নাম দিলে হয়। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি এবং নরেন্দ্র মোদী বা আমাদের দল রাষ্ট্রে বিশ্বাস করে, আমরা রাষ্ট্রের চিন্তা করি, এবং আমি দিনে ইউনিয়ন সিভিল কোড হবে, এটা আমাদের কনস্টিটিউশন, এটা সুপ্রিম কোর্টের কথা, কিন্তু এসব বিভ্রান্ত করে মানুষকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আগে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম শাসকপ্রিয় একজন সক্রিয় নেতৃত্ব।
রেশনে কমলো মসুর ডালের দাম। বাংলাদেশের সাথে রেল যোগাযোগ চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগরতলা সাবরুমের যাত্রী সাধারণের কথা ভেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে একটি ডেমো ট্রেন চালু হচ্ছে। একই বলে ডাবল ইঞ্জিনের সরকার। সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চালের মজুদ। দু একদিনের মধ্যে সবকটি রেশন শপের মধ্য দিয়ে শুরু হচ্ছে মসুরির ডাল সরবরাহ। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী এদিন জানান, বুধবার রাজ্যে এসে পৌঁছেছে মসুর ডাল। প্রায় 1300 মেট্রিক টন মসুর ডাল এসেছে রাজ্যে। বৃহস্পতিবার থেকে রেশন শপগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে ডাল। মন্ত্রী আরও জানান, আইসিডিএস প্রজেক্টগুলিতেও ডাল পাঠানো হবে মসুর ডাল। রাজ্যে বর্তমানে রেশনের মাধ্যমে দেওয়ার জন্য 40 দিনের মসুর ডাল মজুদ রয়েছে। পাশাপাশি মন্ত্রী এও জানান, রেশনে মসুর ডালের দাম কেজি প্রতি 2 টাকা করে কমানো হয়েছে। এখন থেকে এপিএল ভোক্তারা 84 টাকার পরিবর্তে 82 টাকা করে ডাল পাবেন, আর বিপিএল গ্রাহকরা 57 টাকা করে কেজি প্রতি ডাল পাবেন। তিনি জানান, ডাল ছাড়াও চাল, চিনি, লবণ ভালো মজুদ আছে রাজ্যে, কোনো সমস্যা নেই। অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে পরিবহন সংক্রান্ত বিষয়গুলোকে জানাতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, দাবি জানানো হয়েছিল আগরতলা সাবরুমের মধ্যে যাত্রী সাধারণের কথা ভেবে ট্রেনের কোচ সংখ্যা বাড়ানো। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে সেই দাবিও জানানো হয়েছিল বিধানসভায় কয়েকজন বিধায়কের উত্থাপনের পরে। তিনি বলেন, ডাবল ইঞ্জিনের সরকার একই বলে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে কোচ নয়, একটি ডেমো ট্রেনই দেওয়া হচ্ছে। এবং এদিন তিনি আরও জানান, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালুর ক্ষেত্রে আরও এক ধাপ এগুলো কাস্টমসের আওতায় নিয়ে আসার গ্যাজেট নোটিফিকেশন বের হয়েছে। আগরতলা এবং সাবরুমে যে এডিশনাল একটা ডেমো ট্রেন, সেই ডেমো ট্রেনেরও কেন্দ্রীয় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, তারও অর্ডার সেখানে বেরিয়েছে। এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। এবং পাশাপাশি আমাদের খাদ্য দপ্তরের যে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো এবং আমাদের যে এসেনশিয়াল কমোডিটিস যে স্টক, সে বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত। আপনারা জানেন, আমাদের রাজ্যে পরিবহন বিগত দিনে যে জায়গায় ছিল পরিবহন ব্যবস্থা, তার আমূল পরিবর্তন ঘটেছে। বিমান পরিবহন, রেল পরিবহন, ন্যাশনাল হাইওয়ে যে সড়ক পরিবহন, ওয়াটারওয়েজ আমাদের চিন্তা ভাবনা চলছে। এবং আগামী দিনে এই নিশ্চিন্দপুরের আমাদের যে চারিপাড়ার যে রেল লাইন, বাংলাদেশের পার্ট এবং ভারতবর্ষের পার্ট, এই সাইডে এটা যখন তৈরি হবে আগামী ডিসেম্বরের মধ্যে, আমরা আশা করছি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাণিজ্যিক দুয়ার আমাদের খুলে যাবে। ত্রিপুরা রাজ্য যুবক যুবতীরা আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল একটা দিগন্ত আমাদের সূচনা হবে। কিছুদিন আগে আমাদের বিধানসভায়ও এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাবরুম গ্রামগামী যে ট্রেন, সেই ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করতে। কারণ যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। শিশু, স্টুডেন্ট, বয়স্ক মানুষ, মহিলা, যুবক, প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমের মধ্যে। কারণ অনেকে আগরতলা থেকে সাবরুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পরে সেখান থেকে ট্রেনে ফিরে আসে, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, ব্যবসায়ী বন্ধুদেরকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায়ও কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাবরুমের মধ্যে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে
মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেন এবং প্রাপ্তি স্বীকার করে আমাকে চিঠি পাঠান। গত কয়েকদিন আগে আমি সেই চিঠি পাই এবং তাতে বলা হয়েছে the concerned directorate has been asked for detailed examination on it. উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী হিসেবে আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে যে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এই হচ্ছে অর্ডার, যে আগরতলা এবং সাবরুমের মধ্যে একটা আলাদা ডেমো ট্রেন প্রদান করা হয়েছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে। আগে 3টা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে 4টা হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম, সাবরুম আগরতলা। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল যেটা আমরা বরাবর বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। যে বলা মাত্র চিঠি প্রদান করা, আজকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনারা নিজেরা জানেন, বাজেট সেশন আমাদের 1 মাসও হয়নি, বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনের পর সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাকে রেসপন্স করেন এবং এই অর্ডার মূলে আগরতলা এবং সাবরুমে ডেমো ট্রেনের সংখ্যা সেখানে আরেকটা বৃদ্ধি করা হলো আমাদের দাবি মেনে। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের দপ্তরের তরফ থেকে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি যে এটা একটা সফলতা যে আগরতলা সাবরুমের রেল কানেক্টিভিটি নয়, ট্রেন 3খানা চলছে, তার বাইরে আরেকটা ডেমো ট্রেনের সংখ্যা সেখানে বৃদ্ধি করেছেন। এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এবং চিটাগং এর মধ্যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালুর জন্য প্রস্তাব রয়েছে এবং এটা অলমোস্ট ম্যাচিউর স্টেজে রয়েছে। আজকেও এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের একটা মিটিং রয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করতে গেলে দুটো জিনিস খুব দরকার। নাম্বার 1 হচ্ছে ইমিগ্রেশন, আরেকটা হচ্ছে কাস্টমস। আমাদের ভারত সরকারের এই গ্যাজেট, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, এবং আমাদের এই আগরতলা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে এক ধাপ আমরা এগিয়ে গেছি। এই গ্যাজেটে বলা আছে যে আগরতলা এয়ারপোর্টকে কাস্টমস যে প্রয়োজনীয়তা রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে, সেই কাস্টমস এর আওতায় আনা হয়েছে, সেটা ঘোষণা করা হয়েছে এই গ্যাজেটের মাধ্যমে। অর্থাৎ আর ইমিগ্রেশনটা আমাদের বাকি রইল। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছেন এই চিঠি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আমি ওনাকে চিঠি লিখেছিলাম, উনি প্রাপ্তি স্বীকার করে আমাকে উত্তর পাঠিয়েছেন এবং আমাকে উনি যেটা বলেছেন, যেটা matter was taken up, we are concerned airline. I have been informed that Messrs. SpiceJet have secured slots and other SpiceJet আগরতলা টু চিটাগং পর্যন্ত ফ্লাইট চালাবে। আপনারা এটা জানেন, আমরা আগেই ঘোষণা করেছি, আমরা গ্যাপ ফান্ড দিচ্ছি 15 কোটি টাকা, তার মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেইড টু স্পাইসজেট অথরিটি। এটা ইমিগ্রেশন করতে হবে। মিনিস্ট্রি অফ হোমকে আমরা লিখেছি, মিনিস্ট্রি অফ হোমকে ইমিগ্রেশনের দায়িত্ব নিতে হবে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স কাস্টমস এর ডিক্লারেশন দেয়, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, যেটা অলরেডি কাস্টমস ডিক্লারেশন হয়ে গেছে, ভারত সরকারের এই গ্যাজেটে বেরিয়েছে। আমাদের বাকি রইল ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র দপ্তর হোম দপ্তরকে বলেছে যে এই ইমিগ্রেশনের জন্য যে সিকিউরিটির দরকার রাজ্য পুলিশ থেকে যদি দেওয়া হয়, তবে আমরা খুব শীঘ্রই
সেটা ডিক্লেয়ার করে দেব, ইমিগ্রেশনের পার্টটাকে ফাইনাল করে দেব, এবং পরবর্তী সময় স্পাইসজেট বলেছে যে যখন ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্পাইসজেট তার অপারেশন শুরু করে দেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, আমিও থাকবো, আমাদের সেক্রেটারি সাহেব থাকবেন। একটা উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে এই বিষয়ে। আশা করি আমরা রাজ্য সরকারের কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, সেটা যদি আমরা প্রদান করতে পারি তবে আমাদের ইমিগ্রেশনও খুব শীঘ্রই আমরা চালু করব, এবং কাস্টমস ইমিগ্রেশন যখন হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ফ্লাইট অপারেশন সেটা শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ছিল না কিছু যেগুলো এখানে যেটা ছিল না সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে মানে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জীবিত হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে। খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। 4-5টা ফিল্টার এখানে এনে দিয়েছেন। যেমন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, ফ্যানের কালেকশন করে দিয়েছেন। সোলার কালেকশন করে, জেনারেটর কালেকশন করে দিয়েছেন অনেক। হ্যাঁ, মোটামুটি ভালো একটা পরিষেবা আছে। ডাক্তারের সংখ্যা? ডাক্তার এখনো আছে। ডাক্তার বর্তমানে 4 জন আছে। এর আগে 1 কি 2 জন ছিল, এখন বর্তমানে 4 জন আছে, এবং ডেপুটেশনে আসছে 2-1 ডেপুটেশনে আরো আসছে। পরিষেবাটা নিয়ে কি, পরিষেবা কিরকম পাচ্ছেন? ভালো পরিষেবা না? ডাক্তার কতজন আছে এখানে? পরিষেবা তো ভালো আছে, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু পাইতেছেন না? পরিষেবা কিরকম আর কি?
না এমনি পরিষেবা ভালো লাগে আপনারা যে ধনপুর হাসপাতাল আকিবা ডাক্তার আইএন সার সব কিছু করে ভালো ভালো কেন্দ্রে আবার পরিষ্কার রাখেন একবারে রুগীদের খুব যত্ন না লাইট ফ্যান টেনের ব্যবস্থা আছে সব সব দিক দিয়ে পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক আছে আমি তো আগে কিছু ডক্টর লোক বিভিন্ন লোকনে আছে 15 দিন যাবতে হাসপাতালে আছে আমার পূজা ছিল আমার স্বামী ছিল আমি কি সমস্যা নিয়ে আসছেন হাসপাতালে? জ্বর জ্বর নিয়ে। কি পরিষেবা নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে বা পরিষেবা কিরকম? না এখন তো ভালো পরিষেবা, এখন ডাক্তারও আছে, মোটামুটি নার্স টার্স সবাই দুর্ঘটনা কাজ করছে। যেহেতু ডেঙ্গু পজিটিভ রংপুরে প্রচুর, এখন প্রচুর কাজ করছে ওনারা। কতজন সবাই হচ্ছে সব কাজ করছে। কতজন চিকিৎসক রয়েছে এখানে? বর্তমানে তো আমার মধ্যে 4 জন রয়েছে। এবং অন্যান্য পরিষেবা যেমন বিদ্যুৎ, পানীয় জল পরিষেবা ভালো ভালো, জেনারেটরও আছে, সোলার লাইটও আছে, ব্যাটারি সব আছে, মোটামুটি ভালো পরিষেবা। বিষয়গুলা সেই পরিকাঠামো মানে কি কি ব্যবস্থা আছে এবং ব্যবস্থাপনা কি একদম সঠিক আছে কি? আমাদের সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা যে পেয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যাব টেক, যেটা আমাদের একজন দিয়ে হচ্ছিল না এই আউটব্রেক সিচুয়েশনটা, সেখানে ল্যাব টেক আমরা পেয়েছি। 2 জন ল্যাব টেক আছে, সাথে এএসআর এর ল্যাব টেকও আছে, ব্লাড গ্রুপ করছি। অনেক সময় আমাদের এইরকম লোডে অনেক সময় কারেন্ট আউটপুট চলে যায়, সেই জন্য আমাদের এখন জেনারেটর সিস্টেম আছে, ইনভার্টার তো আগের থেকেই ছিল, সেখানেও আমরা বুস্ট আপ পেয়েছি সেটা। এরপর আমাদের স্টাফ শর্টেজ যে ছিল, আউটব্রেকে হঠাৎ করে এরকম কেসেস স্টাফ শর্টেজ বা স্বাভাবিক ব্যাপার, সেখানে আমরা হায়ার অথরিটি আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টকে জানানোর পরে আমাদেরকে এনাফ ম্যান পাওয়ার দিয়েছে। আমরা এখন ফুললি এরকম প্রিপেয়ার্ড ট্যাকেল নিয়ে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আসে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আসছে ওপিডিতে। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে, গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি ইউপিএসকে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয় এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেববর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছে। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিক্স একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন, এবং মেডিসিন স্যার একজন আছে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আসে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আসছে ওপিডিতে। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে, গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি ইউপিএসকে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয় এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেববর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছে। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিক্স একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন, এবং মেডিসিন স্যার একজন আছে।
জোরে একটু জোরে এখানে তো পিএসসি হসপিটাল এটা আমার মতে সিএসসি হলে ভালো হতো। কারণ এখানে যেহেতু এখানে ডেঙ্গু একটা ছড়িয়ে পড়েছে, তো সিএসসি হলে আমরা জীবিত হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত কিছুদিন কিছু ছিল না, যেমন ফ্যান ছিল না, কিছু যেমন এখানে জেনারেটর ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জিনিস হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে। ডিপার্টমেন্টে আমরা কি কাজ করছি, তো সেটা জনগণের কাছে, জনসাধারণের কাছে তুলে ধরা আপনাদের মাধ্যমে। তো আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি, আছেন আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরের ডাইরেক্টর এবং স্কিলের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা দেখছেন এবং যারা ত্রিপুরাবাসীকে প্রত্যেককে আমার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে মেনলি আমি বলতে চাইবো যে আমাদের সবচেয়ে একটা বড় বিষয় যেটা আমাদের আগামীতে অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে ইউনিটি মল। সেটা আমাদের যে রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতায় আমরা একটি মল তৈরি করতে যাচ্ছি এবং সেখানে সেটা তৈরি করতে আমাদের টাকা লাগবে, কস্ট লাগবে 130 crore আমাদের লাগবে। তো সেটা আমরা ইউতে করব। জুট মিলের আমাদের যে ল্যান্ড আছে সেখানে 3.60 একর জায়গা রয়েছে, সেই জায়গা নিয়ে আমরা জুট মিলের জায়গাতে কমপ্লেক্সের ভিতরেই আমরা সেটা করতে যাচ্ছি এবং সেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের যে ইউনিটি মল আছে সেখানে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট যে আমাদের যে প্রোডাক্টগুলো 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট আমাদের সেখানে থাকবে এবং সেখানে আমরা শোকেস যে বিভিন্ন ধরনের যাতে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যাতে দেখা যায় সেভাবে আমরা শো করব। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো থাকবে এবং ইউটিও থাকবে। তো আমি আশা করি যে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট যখনই থাকবে এবং আমাদের ত্রিপুরা প্রোডাক্টগুলো সেখানে আমরা যেগুলো আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের যে উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়, তো সেগুলো যারা করেন এবং ত্রিপুরার যে এত ডিমান্ড এবং বাইরেও সেগুলো অনেক ডিমান্ড রয়েছে, অনেক সময় দেখা যায় সেগুলোকে অনেক সময় বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয় এবং যে আমাদের এই ইউনিটি মলটা যখনই হবে আর্থিক দিক থেকে আমাদের ডেভেলপ হবে, তার পাশাপাশি যা পর্যটকদের যে আকর্ষণ সেটাও বাড়বে। শুধু তাই নয়, তার মাধ্যমে অনেকের যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, যেমন লোকাল প্রোডাক্টগুলো, তার পাশাপাশি এমপ্লয়েড যারা ইউথ রয়েছে, যারা বেকার যুবক যুবতী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও অনেক আমাদের যে আমরা চাই যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া, সেই ক্ষেত্রে অনেকটা আমি মনে করি যে বেকার যুবতী যারা রয়েছেন তাদের অনেকটা কাজে লাগবে, বেনিফিট হবে। তো সেটা একটা বড় দিক
যে আমাদের এই যে মলটা যে হবে সেটা 4 তলা আমাদের ভবন হবে। সেখানে শুধুমাত্র শোরুম থাকবে, প্রায় 80টি শোরুম থাকবে। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শিল্প স্টেটগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য 1200 কোটি টাকা আমরা বিওএ এডিবির আর্থিক সহযোগিতা আমরা চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সম্পূর্ণ আমরা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ইন্ডাস্ট্রি ইস্টেটকে পরিকাঠামোকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই 1200 কোটি টাকা। এবং যে এডিবি দ্বারা এটা মঞ্জুর করা হয়েছে, প্রায় 20 কোটি টাকা এই প্রজেক্টের রেডিনেস ফ্রান্সিস ঋণ অনুমোদন করেছে। এবং ডিপিআর আমরা তৈরির কাজ আমরা করছি, যেমন সাব প্রকল্প ক্রয় পরিকল্পনা, দাম দর নথি এবং অন্যান্য যে আমাদের সম্পর্কিত কাজগুলো যে রয়েছে সেগুলো আমরা ডিপিআর তৈরি করছি অতি দ্রুত যাতে করা যায় সেই দিকে আমরা কাজ করছি। তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে যে রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে অতি সহজে সেটাকে উৎপন্ন করা যায় এবং সে বাসের মাধ্যমে আর্থিক অনেকে ডেভেলপ করতে পারে। তার জন্য আমাদের যে প্রকল্প রয়েছে ত্রিপুরা বাসের জন্য এডিবি প্রকল্প, ন্যাশনাল ব্যাম্বু মিশন এডিবির সহযোগিতায় বৈদেশিক সাহায্য প্রাপ্ত প্রকল্প হিসেবে নর্থ ইস্টে ভারতের যে বেলুসেন উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এটি ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এবং যেটা আমরা ত্রিপুরা রাজ্যের জন্য একটা যে আত্মনির্ভরের ক্ষেত্রে যারা যুবক যুবতী রয়েছে অথবা যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। কেননা আমরা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্টের জন্য বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার গুরুত্ব দেয়নি, কিন্তু আজকের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের আত্মনির্ভর করা যায় ত্রিপুরাকে। তার জন্য যে যে সেক্টর গুলোতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের বেকার যুবতীরা ইকোনমিক্যালি গ্রো হবে এবং আত্মনির্ভর করা যায়, আমাদের ত্রিপুরা ইকোনমিক্যালি গ্রো হবে, সেই দিকে সেই সেক্টরে আমাদের সরকার ফোকাস করছে, গুরুত্ব দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে ত্রিপুরাকে নির্বাচন করা হয়েছে। যে আমাদের ত্রিপুরা রাজ্যের 49 ডিস্ট্রিক্টের সোনামুখী গ্রামে একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একসাথে 8টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে এবং তার মাধ্যমেও অনেকটা আমাদের ত্রিপুরা রাজ্যে যুবক যুবতী থেকে শুরু করে আমাদের ত্রিপুরার ইকোনমি বাড়বে। এবং প্রাথমিকভাবে যে মূল্য নির্ধারণ আমরা যে অনুমান করেছি সেই টাকা আমাদের যেটা লাগবে, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে 109 কোটি টাকা। সেটা প্রজেক্টটা আমাদের করতে লাগবে। এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন এবং এডিবি একটা জয়েন্ট ভিজিট আমাদের ত্রিপুরা রাজ্যে করেছেন। সংশ্লিষ্ট যে ব্যক্তিরা সাথে তারা যোগাযোগ করেছেন, বৈদ্যনগর এবং কুমারঘাটের যে শিল্প স্টেট আমাদের যে ইউনিট গুলো রয়েছে সেখানে পরিদর্শন করেছে এবং
যাতে সেটাকে দ্রুত করা যায়, তার জন্য আমাদের যে ত্রিপুরা ব্যয় মিশনের সাথে প্রয়োজনীয় যে আমাদের সংশোধন অথবা সংযোজন করা, সেটাও ওনারা সেই বিষয়েও ওনারা আলোচনা করেছেন। সেটা একটা আমাদের বড় দিক। পাশাপাশি আমরা কিভাবে আরো বেটার কিছু আমরা করতে পারি ত্রিপুরা রাজ্যে, এবং আমরা যাতে ইকোনমিক্যালি আরো যাতে গ্রো হতে পারি, তার জন্য বৈদেশিক আমাদের চিন্তা ভাবনাও রয়েছে। তো তার জন্য আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আওতাধীন আমাদের চট্টগ্রাম এবং যে মংলা বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন বন্দর থেকে ত্রিপুরার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সরকারের একটি নির্দিষ্ট যে আদেশ জারি করা হয়েছে, এবং সেখানে 4টা রোড সিলেক্ট করা হয়েছে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর, আখাউড়া, আগরতলা, আর দ্বিতীয়টি হচ্ছে মংলা বন্দর, আখাউড়া, আগরতলা। 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম বন্দর, বিবি বাজার, শ্রীমন্তপুর, এবং চতুর্থটি হচ্ছে মঙ্গলা বন্দর, বিবির বাজার, শ্রীমন্তপুর। এবং এই 4টির যে আমাদের রাস্তা রয়েছে, সেই রাস্তার মাধ্যমে আমাদের আসবে, এবং আগরতলা হয়ে অন্যান্য যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতেও পণ্য আমাদের ত্রিপুরা থ্রুতে আগরতলা থ্রুতে যেতে পারে। এবং সেই ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে সেটা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। তার পাশাপাশি পরিবহন যে খরচ যেটা, সেটাও অনেক কমে পরিবহন করা যেতে পারে। তার পাশাপাশি দ্রুত, অনেক সময় অনেক দেরি হতো, তো আজকে সেই দেরি না হয়ে অতি দ্রুত এবং সহজেই পণ্যগুলো পরিবহন করা সেই সুযোগ আমাদের হয়েছে। তো তার জন্য বিশেষ করে ত্রিপুরাবাসী আমাদের ত্রিপুরা উপকৃত হবে। তার পাশাপাশি যে আমাদের যে আমরা সবাই জানি যে আমাদের সাবরু, সেই সাবরু দিকেও আমাদের যে দিকে কাজ হয়ে গেছে, এবং বাকি যে বাংলাদেশের রাস্তা রয়েছে, সে কিছু কাজ রয়েছে রাস্তায়, সেটা যদি কাজ যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে অতি দ্রুত সেই রাস্তাও খুলে যাবে, এবং আরো আমাদের ত্রিপুরার জন্য আমাদের আরো ইকোনমিক্যালি আগ্রহ হতে পারো, এবং আমাদের ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং যারা ব্যবসা করতে চায় তাদের জন্য অনেক সুবিধা হবে। তার পাশাপাশি আমাদের আমরা করেছি, অলরেডি কাজ শুরু করে দিয়েছি, যে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করবো এবং রিভিউ মিট করছি, এবং প্রতিটি ডিস্ট্রিক্টে কিভাবে সেই ডিস্ট্রিক্টে কিভাবে আমাদের শিল্প গড়ে যায়, কিভাবে ইউনিয়ন আরো অ্যাক্টিভ করা যায়, তাদেরকে আত্মনির্ভর করার সহযোগিতা করা যায়, সেই দিকে সেই লক্ষ্য নিয়ে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করা শুরু করে দিয়েছি। অলরেডি আমরা অনুকূল এবং নর্থ থেকে আমরা করেছি। নেক্সট উইকে আমরা টার্গেট যে ধলাই ডিস্ট্রিক্ট করবো, এভাবে আমরা অতি ডিস্ট্রিক্টগুলো কভার করবো। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সরকার 5 বছর অতিক্রম করেছে। এই 5 বছর আমরা আমাদের সহযোগিতা, জনগণের সহযোগিতায় আমার সরকার 5 বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এখনো পর্যন্ত ত্রিপুরা একটি বরফের ইউনিট, এটা আমরা জানি, বিদ্যুৎ সেক্টরেও রয়েছে, যেটা আমাদের উচ্চতর একটি রাবার
728টি এবং তার মধ্যে মাইক্রো ইউনিট হচ্ছে 1943টি এবং ছোট ইউনিট হচ্ছে 730টি এবং মাঝারি ইউনিট হচ্ছে 52টি। তো এগুলো একটা বড়, হয়তো কিছু মনে হতে পারে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা তো একদিনে সেটা সম্ভব হয় না, সময় প্রয়োজন। তো আমাদের 5 বছরের মধ্যে আমরা এগুলো করেছি। পাশাপাশি যে আমাদের এছাড়াও গত 5 বছরের বিনিয়োগ, আমাদের এখানে বিনিয়োগের প্রোগ্রাম আমাদের মোট 156 আমাদের এখানে ইনভেস্ট হয়েছে। টাকার যে টাকার সংখ্যা হচ্ছে 1091 কোটি এখানে বিনিয়োগ করা হয়েছে। তো কিসের হয়েছে অনেক প্রশ্ন করতে পারে। তো কিসের বাসের আপনার জানেন বারবারের মধ্যে বাস আমাদের ত্রিপুরাতে অ্যাভেলেবল আমাদের আছে। তো বাস, রাবার, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন শিল্পের মধ্যে বিনিয়োগ আমাদের এখানে ত্রিপুরাতে করা হয়েছে। তার পাশাপাশি যে আমরা দেখি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আজকের যুব সমাজরা শুধুমাত্র কি চাকরির ক্ষেত্রে তাদের থাকে অন্যদিক থেকে, তো তাদের যে ত্রিপুরা রাজ্যে যারা যুবতী আছে তারা কিন্তু ইন্ডাস্ট্রিকে ইন্টারেস্ট নেই। তাদেরকে ইন্টারেস্ট দেখাতে হবে, যাতে করে তাদেরকে উৎসাহিত করা যায়, যাতে করে শিল্প বিকাশ থেকে তাদের উন্নয়ন যোগানো যায়। তার জন্য আমরা ইদানিং আলোচনার মাধ্যমে করেছি যে যুবকদের সচেতন কর্মসূচি হাতে নিয়েছি। সেটা আমরা কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তার এই স্কিমের এই মাধ্যমে যে আমাদের যে প্রতিটি জায়গাকে কমপক্ষে 100 জন যুবককে সিলেক্ট করা, তাদের সিলেক্ট করে প্রতিটি ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে আমাদের বোধযোগ্য, আপনারা জানেন আমাদের যে সবচেয়ে বড় যে আমাদের ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেটা আমাদের বোধযোগ্য রয়েছে। সেখানে বিভিন্ন আমাদের শিল্পের যে জায়গাগুলো রয়েছে সেখানে তাদেরকে পরিদর্শন করা এবং তাদেরকে আসার জন্য ইনভাইট আমরা করবো এবং তাদেরকে 2 ধাপে করা হবে। যেমন প্রথম ভাগে তাদেরকে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো পরিদর্শন করানো হবে। তার পাশাপাশি এটা পরে আমরা তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ আমরা করাবো। সেখানে আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিক থাকবে, পাশাপাশি ব্যাংকের যারা আছেন তারাও থাকবে এবং অন্যান্য দপ্তরের আমাদের স্কিলের তারাও থাকবে, যাতে করে তাদেরকে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সুযোগ দেওয়া যায় এবং তার লোনের ব্যাপারে বিভিন্ন ভাবে তাদেরকে বৃদ্ধি দেওয়া, তাদের যাতে করে তাদের যে বিভিন্ন ধরনের জিজ্ঞাসা থাকতে পারে এবং সেই বিষয়ে তাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবং তারা যাতে আমাদের ত্রিপুরাকে ইন্ডাস্ট্রিয়াল হিসেবে পুরো ত্রিপুরাকে আমরা গভর্নমেন্ট এবং ভারতবর্ষের মধ্যে যাতে করে আমাদের ত্রিপুরাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল হিসেবে চিহ্নিত করতে পারি, সেই সাথে আমরা কাজ করতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের দপ্তর প্রফেসর ডক্টর আনিস শাহের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। তো ইন্ডাস্ট্রির দিক থেকে আমি এটুকুই বলবো। পাশাপাশি যেটা আমাদের ডেভেলপমেন্টের পার্ট রয়েছে, তো স্কিল আমরা 5 বছর আমরা টার্গেট নিয়েছি। আমি 5 বছর 1 লক্ষ যুবক যুবতী আমরা তাকে প্রশিক্ষণ দেবো, ট্রেনিং করাবো, যাতে হতে পারে বুদ্ধিমত্তা, ড্রোন টেকনিশিয়ান, ইন্টারনেট, বিভিন্ন বিষয়ে স্মার্ট সিটি সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদেরকে ট্রেনিং করাবো, যাতে করে ত্রিপুরা এবং ত্রিপুরা বাইরে অথবা অন্য দেশে যাতে করে তারা কর্মসংস্থান যোগাতে পারে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা সেই টার্গেট নিয়েছি।
যাতে যারা রয়েছে সেখানে আমরা 3,000 ট্রেনিং করাবো, আমরা শুরু করবো। তার পাশাপাশি যে মিশন, আমাদের জলজীবন মিশন যে রয়েছে তার মাধ্যমেও কিন্তু আমরা 60 জনকে আমরা সেখানে ট্রেনিং করাবো। তো একটা উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে। সেই লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা আমাদের দপ্তর থেকে আমরা পাচ্ছি। সংকল্প আমাদের ফেজ 2 যেটা, তার মাধ্যমেও আমরা চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং ঐতিহ্যবাহী দক্ষতার মানদণ্ড কিভাবে মার্কেটিং করা যায় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রকল্পে ভারত সরকার 8 কোটি টাকার মঞ্জুর দিয়েছে এবং কিস্তিতে 1 কোটি 57 লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং আমি সভাপতি। তার মাধ্যমে আমাদের ত্রিপুরার যে যুবক যুবতী রয়েছেন যাদের ইচ্ছে হয়েছে, কেবল একটা জিনিস ইচ্ছে ছাড়া যে সুবিধা সেটা সম্ভব হয় না, যারা মন থেকে কাজ করবে, ইচ্ছে থাকে ট্রেনিং নেবে, তাদের অবশ্যই তার ফল পাবে এবং আমরা চাই তাদেরকে আত্মনির্ভর করতে। তো এই স্কিমের মাধ্যমে অনেকে সুযোগ পাবে। আমাদের স্কিম রয়েছে, স্কিম বলতে পোর্টাল যেটা রয়েছে NFPS পোর্টাল, তার মাধ্যমে সেখানে রেজিস্টার করা হয়েছে। এখনো পর্যন্ত 9,906 জনকে সেখানে ট্রেনিং রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠান যুক্ত হয়েছে 206টি এবং এই পর্যন্ত মোট 860টি যে NFP যে পোর্টালে যুক্ত হয়েছে। তো এবার যে পোর্টালটা তৈরি করা হয়েছে, আমি মনে করি ত্রিপুরা রাজ্যের জন্য দরকার। আগে দেখতাম সেটা অফলাইনের মাধ্যমে বিভিন্নভাবে খুব অসুবিধা হতো। আজকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আজকে উন্নতি হচ্ছে না, গাড়ি ভাড়ার খরচ হচ্ছে না, সময় অপচয় হচ্ছে। তার মাধ্যমে আমাদের সরকার চিন্তা করছে অল্প সময়ের মধ্যে ইজিলি যাতে আমাদের কাজগুলো করা যায় এবং আমাদের ত্রিপুরাবাসীরা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া যায়। আমি মনে করি তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো মূল বিষয়টা এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে গ্রো করা এবং স্কিল ডেভেলপের মাধ্যমে কিভাবে যুবক যুবতীদের আত্মনির্ভর করা। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা। এবং যদি আপনারা মনে করেন আরো কিছু রয়েছে যেটা আমাদের বলবো, যারা জনজাতি এলাকাতে যে আমাদের যুবক যুবতী যারা রয়েছে তাদেরকেও কিন্তু সহযোগিতা করা দরকার। সেই বিষয়েও আমাদের দপ্তর চিন্তা ভাবনা করেছে
জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমেও 340 জনকে ট্রেনিং করানো হয়েছে এবং চেষ্টা করি যাদেরকে কিভাবে আত্মনির্ভরের জন্য বিভিন্ন প্লেসমেন্ট করার ব্যবস্থা কিভাবে কাজে সেই দিকে আমরা চেষ্টা করি এবং আমরা তাকে নিয়েছি যে প্রতিটি জিপিবিসি থেকে কমপক্ষে 2 জন করে প্রশিক্ষণ পায়। পাশাপাশি যে আমাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করি। রিসেন্টলি যেমন আমরা দেখেছি জাপান আমাদের ছেলে মেয়েরা যাবে, তো এটা একটা বড় বিষয় যে ভালো পাবে, স্যালারি পাবে, তো সেও কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে কিভাবে তাদেরকে বৈদেশিক হোক, আমাদের ভারতবর্ষে হোক, ত্রিপুরা হোক, তাদের আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার আমাদের দপ্তর কাজ করছে। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল উদ্যোগে রাজ্যে ফার্স্ট ন্যাশনাল জব ফেয়ার রাজ্যে ৩,৩৯৯ প্রার্থী রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এর মধ্যে 284 জন প্রার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে উত্তীর্ণ হয়েছে। তো তাদেরকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সুযোগ আমরা করে দিচ্ছি যাতে করে তাদেরকে বাইরে, যেমন যেটা আমি বলেছিলাম যে জাপান যেতে হলে ইংলিশ তো লাগে, তার পাশাপাশি জাপান ভাষাও শিখতে হয়, সেটাও আমরা মিলিতে আমরা ট্রেনিং করাই। তো এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তো একটাই লক্ষ্য যে আত্মনির্ভর করা, সেই আত্মনির্ভর করার জন্য আমাদের দপ্তর চেষ্টা করে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে বলবো যে আমাদের ত্রিপুরাবাসী রয়েছে বিভিন্ন জায়গা থেকে দেখছেন শুনছেন, সমস্ত মিডিয়াদের বলবো যে আমাদের দপ্তরের সঙ্গে যদি কোনো জায়গাতে কনফিউজ থাকে, কোনো কেউ লোন নেবে অথবা ইন্ডাস্ট্রি করতে হয়, তো যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমাদের সিস্টেমের মধ্যে থেকে সহযোগিতা করবো। আমার সঙ্গে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে ডাইরেক্টররা ওনারা রয়েছেন, তার জন্য অসুবিধা হবে না। ধন্যবাদ আপনাকে। এটা তো নোটিফিকেশন হয় বাংলাদেশ গভর্নমেন্টে এপ্রিল মাসে, এটা অলরেডি আছে। দ্য নোটিফিকেশন মেইন ইন্টেন্ট ये আছে কি এটা রোড ট্রান্সপোর্ট অফ টু ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়া টু ইউ করতে পারে, এটা অলরেডি এপ্রিল থেকে শুরু হয়েছে। দ্য इंटेंट ऑफ सेइंग इन द मीडिया प्रेस कॉन्फ्रेंस इसको हमें और पब्लिश करने के लिए, क्योंकि ऑलरेडी प्रोटोकॉल पहले ही था, ये कभी गवर्नमेंट बांग्लादेश ने नोटिफाई भी किया है, उसके लिए कितना चार्जेस होगा वो भी नोटिफाई किया है। तो अभी यहाँ पे हमारे जेनेरिक ट्रेडर्स है, ये अपॉर्चुनिटी हम यूज करें त्रिपुरा के आइडल फ्रॉम अपरा नाइट्रो श्रीमंतपुर से हम चोटग्राम जो मोंगला पोर्ट को हम कैसे इसका जो है उसको हम हमारे ट्रेडिंग कैसे यूज करते हैं वो हमें देखना चाहिए। They have just started using roads, इसलिए हमने इंडिया का जो चैम्बर ऑफ कॉमर्स है उनके इंपोर्ट एक्सपोर्ट एसोसिएशन जो है इनको हम अवेयरनेस किया है, बट बहुत सा पोटेंशियल है, उतना पोटेंशियल यूनिक हो रहा है। शुड स्टार्ट। मैम আরেকটা বলেছিলাম তো শুরু যে ইউনিটি মড কবে নাগাদ শুরু হবে, আমাদের সব যেটা রেমবো পার্টিটা করেছেন ওটার কাজ করা ছিল বা শুরুতে যেটা বলে অনুমতি দিয়েছি এটা হবে, সেটা অলরেডি আমরা চেষ্টা করছি, ফাইল আমার কাছে এসেছে, অতি সত্ত্বর সেটা রেন্ডার করা তবে সিস্টেম চালু হয়ে যাবে এবং যে ইউনিটি মডেল আছে সেটা বাবার সিস্টেমটা এখন যে একটা বিল্ডিং তৈরি করতে হবে, যদি সিস্টেম সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে সেটা লাগতে পারবে না, অথবা সিস্টেমেটিক যদি না হয় তো ইউজ করা যাবে। তার জন্য আমরা বারবার সেটাকে
ত্রিপুরাতে দুটো চালু হয়ে আছে অলরেডি, এবং আমাদের দুটো কাজ চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নয়টি আমরা প্রস্তাব দিয়েছি, সেটা শুধুমাত্র আমাদের দেশের অনুমোদন হবে, সেটা বাংলাদেশের সঙ্গে দু দেশের অনুমোদন থাকতে হবে, তবে সেটা সম্ভব হবে। তবে আমরা ট্রাই করছি যাতে আরো বড় হাত ধরা যায়, আমাদের যাতে গ্রো করা যায় এবং আমাদের যাতে আরো যাতে ত্রিপুরাকে উন্নত করা যায়, সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রদেশ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আরো নথি আমরা পাঠিয়েছি। না, আমাদের যে কমার্শিয়াল রয়েছে সেটা কিছু একটা ছিল, সেটা কাজ মোটামুটি সেটা হয়ে গেছে, সেটাও চালুর পর্যায়ে এখন বর্তমানে আছে। কাজ চলছে। আমাদের জুবিলে ডেভেলপমেন্ট কোনো প্ল্যান আছে কি ওই জায়গাতে আপনারা এই মনে করছেন বিশেষ নিয়ে আরো কিছু করার বর্তমানে আমরা কেবল আমাদের দিল্লি আমরা দেখি এই জায়গাটা খালি পড়ে আছে, তার জন্য আমরা লং টাইম দেখেছি যখন থেকে যে জুবিলে চালু হয়েছিল সেই তখন থেকে কোনো প্রফিট হচ্ছে না, লস চলছে। তো তার জন্য চিন্তা করে আলোচনা করেছি কিভাবে সেটাকে করা যায়। আমাদের বিভিন্ন সরকারি স্টাফ আছে এবং যে তাদের যে স্যালারি রয়েছে সেই দিক থেকে চিন্তা করলে আমাদের লস হচ্ছে। তো তার জন্য আমরা কি করেছি যে সেই জায়গাতে ইউনিটি করছি, এবং আমি মনে করি জুনিয়রের যেও সেটা আমাদের প্রফিট হবে এই মলটা, এবং ভবিষ্যতে আগামীতে আরো কিভাবে করা যায় সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করছি, এবং সেটা আমরা সকলে মিলে এবং আগামীতে আমরা ডিসকাশন করব, মুখ্যমন্ত্রী শুরু করে পরে আমরা ডিসকাশন করব যে জিনিসটাতে আমি লাভ হবে, পুরো জনগণের লাভ হবে, সেটা আমরা অবশ্যই করব। এবং আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ থাকে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাই, যদি মনে করেন ওনাদের কোনো ডাইরেক্টর রয়েছে আমরা
এরা এত মিথ্যে কথা বলে না, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। আগে যেতে পারে কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। কোথায় কাজ আছে সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমাদের যোগ্যতা কম ছিল না। পাল্টে যেতে পারে কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। নানান তরফ থেকে নানান বক্তব্য থাকে এবং সেই বক্তব্যগুলি স্পষ্টীকরণ তুলে ধরতে আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যারা আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, যারা ফেস রয়েছেন, তাদের সাথে আমরা আলোচনায় থাকার চেষ্টা করি এবং তাদের কি মতামত রয়েছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং বিভিন্ন তরফ থেকে যে অভিযোগগুলি উঠে আসে তার খোলাসা করার জন্য আমরা প্রতিনিয়ত থাকি। আজ আমাদের স্টুডিওতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি একজন পরিচিত চেহারা, আপনাদের প্রত্যেকেরই পরিচিত, অর্থাৎ ৪ বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন ডক্টর দিলীপ দাস স্যার। স্যার প্রথমে স্বাগত আপনাকে। নমস্কার পূজা। যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো স্যার, 2023-এর বিধানসভা নির্বাচন আমরা উৎসবের মেজাজে অনুষ্ঠিত হতে দেখি। 2023-এর নির্বাচনের পর আমরা রাজ্যের বুকে আবারও পূর্বের যে 5 বছরের সরকার ছিল বিজেপি আইপিএফটি জোট সরকারকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসতে। 2023-এর পর বা জয়যুক্ত হওয়ার পর আজ প্রায় 5 মাসের মাথায় রয়েছে, কেমন ভাবে দেখছেন বিজেপি সরকারের শাসনকালকে? ভালো, এবং আমাদের যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করেন এবং আমাদের সরকারের যা নীতি নির্ধারণ আছে, যা প্রজেক্ট আছে, সেই অনুযায়ী একটা সুষ্ঠুভাবে সুস্থভাবে একটা কাজ করার একটা প্রয়াস উনি চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে ওনার মন্ত্রিসভাকেও সেই দিকেই উনি নিয়ে যাচ্ছেন। স্যার আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে এই এলাকায় যিনি বিধায়ক বর্তমানে, অর্থাৎ সিপিআইএম দলের যিনি জয়ী প্রার্থী রয়েছেন সুদীপ সরকার স্যার এসেছিলেন এবং উনি বলেন যে গত 5 বছরে এই এলাকায় নাকি একটিও উন্নয়নমূলক কাজ হয়নি এবং তিনি আপনার দিকে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন, আপনি যদি একটা উন্নয়নমূলক কাজ ওনাকে দেখাতে পারেন। এই কথাটা বাকি স্টুডিওতে এসে বলেছে, ওর বাড়ি যেখানে লঙ্কা মোড়ে ওখানে গিয়ে বলুক। আমি তো বলবো এরা হয় অন্ধ, না হলে ওদের জাতি বা প্রফেশন যেটা আছে, পলিটিক্স যেটা আছে, ওরা এমন হিংসা পরায়ণ এবং ওরা ইচ্ছাকৃত দেখে না। নাহলে লঙ্কামুড়ে আমাকে লোকে বলে যে আমি নাকি লঙ্কামুড়ের এমএলএ। একটা বুথের মধ্যে 26টা রাস্তা করেছি। এখনো যে রাস্তাগুলো দেখা যাবে যে লঙ্কামুড়ের স্কুল থেকে শুরু করে ওইখানে লঙ্কামুড়া যেটা হচ্ছে শ্মশান ছিল, এখানে একটা 1 নম্বর ওয়ার্ডে একটা শ্মশান ছিল বহু বছর ধরে। এই রাস্তাটা এইটা থেকে শুরু করে একটা যেটা আমি বসিয়েছি, যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সেটা কোথাও হয়নি। এটা হলো পশ্চিম ভুবন 80 কোটি টাকা খরচা করেছে। তাতে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের প্রায় 5,500 বাড়িতে একদম বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে এবং প্রায় 50,000 লোক সেখানে বেনিফিটেড হবে। ওর বাড়ি যেখানটায় 23 নম্বর ওয়ার্ডে 23 নম্বর বুথের কাছাকাছি, যেটা হয়তো আমার জানা নেই কেউ করেছে কিনা, 23 নম্বর বুথ, এখানে একটা ভূমিহীন কলোনি আছে। এয়ারপোর্টকে যখন সাজানো হয় তখন কিছু লোককে এখানকে সরিয়ে ওই দিকে দেওয়া হয়েছিল। ওখানে প্রায় 250 খানের মতো জায়গা আছে কাঁটাতারের ভেতরে আমাদের জায়গা। ওখানকার কৃষক না সারা বছর জল পায় না, চাষ করতে পারে না। ওখানে একটা ইন্ডিয়ান ল্যান্ডে, ওইটাও ইন্ডিয়ান ল্যান্ড, কাঁটাতারের বেড়ার ভেতরে ওইখানে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে বাংলাদেশের যে আমাদের জায়গা আছে ওখানে জল যাতে দেওয়া যায় কৃষিতে, সেই পাইপলাইনও আমি বসিয়ে দিয়েছি। এটা যদি না দেখে তাহলে এদের যা স্বভাব আর কি, ওদের যা স্বভাব, আমি তো জানি না, ফেস টু ফেস ওরা বসে না, তো এসেছে। যাই হোক, ভাগ্যিস লঙ্কামুড়া গিয়ে ওকে বলেন, আমি ওকে চ্যালেঞ্জ দিচ্ছি, লঙ্কামুড়া বাজারে দাঁড়িয়ে এই কথাটা বলুক যদি হিম্মত থাকে। সম্পূর্ণ মিথ্যা, এরা অন্ধ, আর নাইলে এত মোটিভেটেড ওদের যে রাজনৈতিক ধরন, সেই জন্য ওরা এই কথাবার্তা বলে। এবং এই যে স্বভাব এবং চরিত্র ওদের, এই জন্য ওরা সারা ভারতবর্ষ থেকে মুছে যাচ্ছে। ত্রিপুরাতে আগামী যে দিন আসছে ওরা আরো কমে যাবে। মানুষ এদের এই মিথ্যা কথা শুনতে শুনতে অভ্যস্ত। আমাদের একটাই জিনিস হচ্ছে, আমরা ভুলটা স্বীকার করতে পারি আর আমরা মিথ্যা কথা বলি না। মানুষকে যেটা করতে পারবো ততটুকুই বলি, এবং আমি যা করেছি আমি যথেষ্ট বেশি করেছি। আমি আজকে আমার গাড়িতে আছে, আমি দিয়ে দিতে পারি, আমার কাছে লিফলেট আছে, আপনারা দেখে নেবেন এবং সময় পেলে এটাকে আপনারা প্রচার করবেন কি করেছি।
এই যে এখানে চিনায়নি শ্মশানটা, ত্রিপুরাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল ফার্নেস বসেনি, কিন্তু ওইটাকে আমাদের অলরেডি এসে গেছে। শুধু ইলেকট্রিক ফার্নেস যেটা, সেটার জন্য 70 লক্ষ টাকা লাগে। এটা আমরা অলরেডি এটা টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু ওই সিস্টেমটা করতে গিয়ে যারা টেন্ডার করে তাদের অনেকে নেই, এটাও শিগগির বসে যাবে। আর রাস্তাঘাটের কথা তো বলেই মানে এমন রাস্তা হয়েছে যে 40-50 বছর ধরে যে রাস্তা হয়নি সেই সব রাস্তা করে। কাজেই এইসব কথার কোনো দাম নেই। আর বাই চান্স ও জিতেছে, ঠিক আছে। স্যার, আমরা দেখতে পাই যে যে বিষয়টা আপনি বললেন, যে আমরা দেখেছি এই যে গত 5 বছর আপনি সেই 4 বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, এবং আমরা দেখতে পাই যে সেখানে 5 বছর আপনি বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছেন, আমরাও আপনাদের সেখানে দেখানোর চেষ্টা করেছি। এবং জনগণ আপনাকে এই 2023-এর বিধানসভা নির্বাচনের পর কেন বেছে নেয়নি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যে আপনার তরফ থেকে জানতে চাইবো যে কি কারণ ছিল যেখানে আপনি বা আপনার এই ধরনের ফল উঠে এসেছে, এই ধরনের ফল কি আপনি আশা করেছিলেন? না, একটা জিনিস, এইটাও একটা পরীক্ষা। তো অনেক সময় দেখা যায় পরীক্ষার প্রিপারেশন ঠিক হয়নি, হতে পারে। আমি তো পলিটিক্যাল ব্যাপারটার মধ্যে বিশেষ করে যে সিস্টেম অফ পলিটিক্স যেটা আছে, এই ব্যাপারে আমি কখনো, আমি একটা মেডিকেল কলেজের টিচার, সেই অনুযায়ী আমি দীর্ঘদিন ডাক্তারি করেছি, কিন্তু পলিটিক্স যেভাবে মানে করা হচ্ছে সেটা আমি অভ্যস্ত ছিলাম না, অ্যাকাস্টমড না। তো যাই হোক, টোটালিটি আমাদের পার্টি তো আর শুধু ব্যক্তিকে প্রজেক্ট করে না। আমরা সব সময় বলি যে আমাদের প্রতীক হচ্ছে পদ্মফুল, যেই সে আসতে পারে। সেখানে আমারও ব্যক্তিগত যেটা অনভিজ্ঞতা ছিল সেটা, প্লাস হয়তো আমাদের প্রিপারেশনটাই ভালো ছিল না। আমি কেস টু কেস বলবো, সেই ক্ষেত্রে আমি আমার দিকটাই বলবো, প্রিপারেশনটা হয়তো ভালো ছিল না, অনেক ফ্যাক্টর আছে। তার জন্য আমাদের দল আপনারা দেখেছেন প্রায়ই এখানে একটা এনকোয়ারি টিম করেছে, সবাইকে ডেকেছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এতে থেকে কিছু তথ্য উঠে এসেছে, এবং এই সিটটা হারার মতো কোনো কারণ ছিল না। এবং আরেকটা জিনিস জানি যে এখানে সিপিএম জানতো বা এরা জানতো যে ওরা জিততে পারবে না, যেখানে কিন্তু 1-to-1 ফাইট হয়েছে। ত্রিপুরাতে 2টো সিটে 1-to-1 ফাইট হয়েছে, কারণ ওরা জানতো যে ওই ক্যান্ডিডেট বা ওখানে কেউ জিততে পারবে না, যার জন্য সিপিএম এবং বিজেপির ডাইরেক্ট ফাইট হয়েছে। সেখানে কিছু ভোট কংগ্রেসের থেকে গেছে, একটা রেজাল্ট আপনারা দেখেন। আমি তো বলবো অনেক রকম অসুবিধা ছিল আমার ক্ষেত্রে। এখানে আমি পেয়েছি 19,700 ভোট, 1001টা ভোট কিন্তু নোটাতে পড়েছে, এবং বেশিরভাগ নোটা ভোট কিন্তু বিজেপির বিপক্ষে গেছে। এখন আপনি 1000 যদি যোগ করেন, আর টোটাল ডিফারেন্স হচ্ছে 1700 ভোটের ডিফারেন্স ছিল। আমাদের ইয়েতে এই 2016 সালে যখন বাই ইলেকশনটা হয়, সেখানে কিন্তু আমাদের ভোট ছিল 12,000-এর মতো। এবার প্রতিমাদি যখন ইয়েতে দাঁড়ালেন, এই লোকসভা ইলেকশনে জিতলেন, তখন উনি পেয়েছিলেন 19,200 ভোট, আর আমি পেয়েছি এবার 19,700 ভোট। এবং এটা হয়েছে, আমি বলবো যেটা আমাদের স্থায়ী এবং পার্মানেন্ট, এটা আমাদের ভোট। আরও যেটা হয়েছে, এই একবার প্রথম একটা ইলেকশন হয়েছে, যে ইলেকশনের বিরোধী পক্ষ একটা কমপ্লেন করেনি। তাতে আমরা আমাদের যে ইলেকশন লোকে দেখে গেছে, আমরা যেহেতু এই সিস্টেমে বিশ্বাস করি, হ্যাঁ আমি হেরেছি, কিন্তু আমি বলবো যে এই লোকগুলো আমাকে যে সমর্থন করেছে, 19,700 ভোট, এই 19,700 ভোট এই লোকগুলোর কাছে আমি ঋণী, যার জন্য আমি ইলেকশনের আগে যে কাজটা করতে পারিনি, এখন প্রতিদিন আমি মাঠের মধ্যে পড়ে থাকি। এবং আমি এখন তো ওই পশ্চিম ভুবন একটা ইউপিএসসি আছে, এখানে প্রত্যেক বুধবার আমি গাইনোকোলজিস্ট হিসেবে পেশেন্ট দেখছি। আমার একটা জায়গা আছে ওখানে, এখানে একটা চেম্বার করব, আর এখানে আমি ভলান্টারি সার্ভিস দেব, একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করার প্ল্যান আছে। সুতরাং হার জিতটা আমি জিত বলবো, এবং মানুষ আমাকে জিতিয়েছে, কারণ অনেক মাল্টি ফ্যাক্টর ছিল এখানটাকে এই পরাজয়ের পিছনে। তার ভিতর থেকে যে আমি 19,700 ভোট পেয়েছি, এটা আমাদের পার্টির যে সিনসিয়ার ওয়ার্কার তাদের কাজ, ডেভেলপমেন্ট যেটুকু হয়েছে, এবং মানুষ আমার প্রতি যে আস্থাটা রেখেছে তারই প্রতিফলন। স্যার, আমরা দেখতে পাই এছাড়াও একটি অভিযোগ তিনি বলেন, বা তিনি একটা বিষয় তুলে ধরেছিলেন, অর্থাৎ এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, উনি বলেন যে এই যে এয়ারপোর্টটি বর্তমানে হয়েছে, সে এয়ারপোর্ট জায়গায় আপনি কিছুক্ষণ পূর্বে একটু বলেছিলেন বিষয়টা, যে সেই জায়গায় কিছু একটা বস্তি ছিল, বস্তি এলাকা ছিল, এবং সেখানে বেশ সংখ্যায় লোকের বসবাস ছিল।
এবং তাদেরকে সেই এয়ারপোর্টের জায়গাটায় যখন তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে ভূমিহীন করা হয়, তাদের পরবর্তীতে তাদের থাকার জন্য কোনো নাকি ব্যবস্থা করে দেওয়া হয়নি। আর আপনি নাকি সেই সময় বিধায়ক ছিলেন, এই বিষয়টা তিনি বলেন। এরা এত মিথ্যে কথা বলে, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। মানে মিথ্যা বলার একটা মানে সীমা থাকা উচিত। এদেরকে উৎখাত কারা করেছিল? সিপিএম করেছিল। শুধু তাই নয়, ওইখানে ওদের টাকা পয়সা যে দেওয়ার কথা, টাকা পয়সাগুলো ওরা মেরেছে। আমি যখন গেলাম, আপনারা যখন যাতায়াত করেন দেখবেন তো এয়ারপোর্টের সাইড দিকে যেটা রাস্তা, ওরা এয়ারপোর্টের ভিতর দিয়ে আসা যাওয়া করতো। আর আমি তো পরে গেছি এখানটার মধ্যে, এই ভূমিহীন কলোনিটার নাম আসলো কি করে? ওইখানে 3টা বাজার শেড আছে, ঘুরে দেখবেন যে একদম কাঁটাতারের বেড়ার পাশাপাশি গিয়ে 3টা বাজার শেড বানিয়েছে, সেটার মধ্যে লোক বসে না আজ পর্যন্ত, এরকম গোটা বর্ডার জুড়ে এমন জায়গায় ওরা করেছে সেখানে বাজার হওয়ার সম্ভাবনা নাই। এই যে লঙ্কামুড়ি স্কুলের পাশে এখানে একটা জায়গা আছে, 8টা স্টল বানিয়েছিল বেকারদের দেওয়ার জন্য। কিন্তু তখন জিতেন দাস বোধহয় ছিলেন, প্রফুল্লজিৎ সিনহা এটাকে উদ্বোধন করেছিলেন। কিন্তু আমি যখন এটা নামলাম, এটার মধ্যে আমরা ট্রেস পেলাম না যে এটা কারা করেছে। অনেক ঘুরতে ঘুরতে পশ্চিম যে জেলা পরিষদ, সেখান থেকে আরডির কাছ থেকে খুঁজতে দেখা গেল মৌখিকভাবে 2জন লোক, এখন যারা 8টা স্টল নিয়েছে, 17 লক্ষ টাকা মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট হয়েছে। আমি একটা বেকারকে দিতে পারিনি। এই জন্য বলছি, এখন দেখবেন এয়ারপোর্টের পাশ দিয়ে যে আপনারা যাতায়াত করেন, এই রাস্তা ছিল আগে কখনো? দেখুন তো কত বড় রাস্তা বানিয়েছে। এবং ওখানকার লোকদের মধ্যে যে ক্ষেতের জমিতে যে জল, এই লঙ্কামোড়াটা কিন্তু এটা সম্পূর্ণ ভিলেজ, কিন্তু ওখানের ভিতরে গিয়ে দেখবেন অনঙ্গনগর একটা নাম দেওয়া আছে, এটা পঞ্চায়েতের মধ্যে ছিল, এটাকে ওরা নিয়ে আরবানের মধ্যে নিয়েছে। এই লোকগুলো সব থেকে দরিদ্রতম লোকের মধ্যে এটা। ওইখানকার আমার এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওই লোকগুলোর আর্থিক অবস্থা চিন্তা করে একটা ব্লকে যে সুবিধা পাওয়া যায়, ওইখানকার লোকদের ঠিক সেই সুবিধা পাইয়ে দিয়েছি আমাদের সরকার। এই কৃষকগুলোকে সেইভাবে আমরা ওই সাবমার্সিবল ওয়াটার বলেন, জলে, এখন তো সোলার চার্জ বলছি। আরে লোকে জানে বা সবাই জানে অফিসিয়ালি হি ইজ দ্য এমএলএ, কিন্তু বাই প্র্যাকটিক্যালি সবাই জানে ডক্টর দিলীপ দাস এমএলএ, এবং আমার কাছে লোকে সেটা আসে। আমি সব কাজ তাদের প্রতিদিন আমার বাড়ি থেকে দেখবেন। এদের সাথে এরা মিথ্যেবাদী। আমার মনে হয় এখানে এসেছে এইসব কথা বলে। এগুলো দিয়ে হালে পানি পাওয়া যায়, কাজ করতে হবে, মিথ্যা কথা দিয়ে কিচ্ছু হবে না। তবে এই যে বিষয়টি তিনি বলেছেন, তার কতটুকু সত্যতা রয়েছে? একদম মিথ্যা কথা। গেলেই দেখতে পারেন, আমার সাথে যদি যেতে চান আপনারা চলেন, গিয়ে দেখেন কিভাবে। হ্যাঁ, ওখানে রাস্তাঘাট টাট কিচ্ছু নেই। এই জন্য বলছি যে লঙ্কামুড়া কেন লেগেছে, ওখানে আমরা জল দিচ্ছি, ভূমিহীন কলোনি একটা আছে, বললামই তাকে বাংলাদেশে মানে পাঠিয়েছি। যেখানে যেখানে ডিপ টিউবওয়েল দরকার লাগলে আমরা সেটা বসিয়েছি, এবং মানুষ অসম্ভব দরিদ্র, আমরা তাদেরকে সব সুবিধা, কিষাণ ভাতা বা অন্যান্য ভাতা থেকে শুরু, যেখানে যখন যেভাবে তাদের সাহায্য দেওয়া যায় তা দেওয়া আছে। আর এই যে কুকর্মটা, এটা তাদের সৃষ্টি। কারণ তখন এয়ারপোর্টের ভিতর দিয়ে যখন রাস্তা ছিল, আমি তো প্রথম থেকে 2 বছর তো আমি রাস্তাই করা যায় না এখানটার মধ্যে, মানুষের রাস্তা ছাড়েনি, ওরাই লোকদের বাধা দিয়ে তৈরি করেছে যাতে রাস্তা না ছাড়ে। কিন্তু তারপরে তাদের সাথে বুঝিয়ে টুজিয়ে এত চওড়া রাস্তা দেখেন। আপনারা, আমাদের তখন পরিবহন মন্ত্রী ছিলেন রঞ্জিত সিংহ রায়, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবাই পিডব্লিউ আমাকে বলেছে, আমি বলছি দেবো না। ওরা 10 ফিট টপ ব্ল্যাক টপ, 10 ফিট যদি ব্ল্যাক টপের রাস্তা করে, তাহলে 2টো গাড়ি ক্রস করতে পারবে। আমি এখানে বাধা দিয়েছি। এরপর এখন দেখবেন কত বড় 2টো গাড়ি ট্রাক যাতায়াত করতে পারে, যেখানে বিএসএফ এর একটা পয়েন্ট আছে। কত সুন্দর রাস্তা হয়েছে। এরা অন্ধ, তো এরা দেখে না কিছু বলে এইসব কথাবার্তা বলে। এগুলো সব মিথ্যা কথা। আর যা কিছু ওদের পাপের ফসল আমরা ভুগছি। স্যার, আমরা দেখতে পাই যে এই 2023 বিধানসভা নির্বাচনের পর আপনার 4 বরজলা যে এলাকাটি রয়েছে, সেখানে বর্তমানে সিপিআইএম দলের বিধায়ক রয়েছেন। আমরা একটু জানতে চাইবো, এই 5 মাস যাবত আমরা দেখতে পাই যে নির্বাচনের পূর্বে বা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ রয়েছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার, বা বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতীদের আক্রমণ বা সেই ধরনের ঘটনাগুলো আমরা শুনতে পেয়েছি। আপনার এলাকার পরিবেশ কেমন রয়েছে? না, এগুলো সারা ত্রিপুরায় ওরা যা সৃষ্টি করেছে। যে একটু আগে আমি রমেশই তো, হ্যাঁ, রমেশের সাথে কথা বলে যেটা শুনলাম আর কি, ওদের যতগুলো দুষ্কৃতি আছে, এই সব দুষ্কৃতিকে আমাদের দলের মধ্যে ঢুকে দিয়েছে। এবং এই দুষ্কৃতিগুলো, সিপিএম এর যে দুষ্কৃতিগুলো, এরাই ওদের বাড়িগুলো নষ্ট করছে, আক্রমণ করছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স ফর করাপশন। এদের অনেকেই জেলে ঢুকবে, আমরা মানে সব রেখেছি। হ্যাঁ, আছে,
গোলমাল যে নাই এটা নয়, আমরা হঠাৎ করে মানে বর্জলাটা এই সারা ত্রিপুরার মধ্যে বা আলাদা হয়ে যাবে, একদম শুদ্ধ হয়ে যাবে এরকম নয়। অশুদ্ধ লোক আমাদের মধ্যে বেনজলের মধ্যে অনেকে ঢুকে পড়েছে, আমরা তাদের দেখছি, আমরা সামলাচ্ছি এবং আমরা যখনই বুঝতে পারবো এদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেবো। স্যার, আমরা একটু জানতে চাইবো যে এই যে বর্তমানে বিধায়ক রয়েছেন অর্থাৎ সুদীপ সরকার, উনি কি রকম কাজ করছেন এলাকায়? আমি তো এখন পর্যন্ত ওকে দেখিনি। আমি দেখলাম কয়েকটা রাস্তা যেটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি এবং এইটার মধ্যে এসে ওই মাঝখানে ভিজিট করে গেছে। একটা রাস্তা করতে একটা হাতি ভাড়া দিয়ে রাস্তাটা যেটা আছে, আমি এসে 29 লক্ষ টাকা খরচা করে করেছি, কিন্তু দেখা গেল গর্ত হয়ে গেছিল। পিডব্লিউর সাথে কথা বলা, এটা মোহনপুর সাব ডিভিশনে এটারও কাজকর্মটা চলছে বারবার। কিছু কিছু রাস্তা আছে যেগুলো কন্ট্রাক্টর কাজ নিয়ে আবার ছেড়ে দেয়, কারণ এই টেন্ডারের ব্যাপারটা আছে। অনেকগুলো রাস্তা আছে। তারপরে গোয়ালা বস্তির মধ্যে একটা রাস্তা কালভার্টের টাকা আমাদের হাতে ছিল, তারপরে দেখলাম মাঝখানে এসেছে, ওইটুকু মাঝখানে ফেস প্রেজেন্টেশন করেছে। এর বাইরে ও এখনো কিছু কাজ করেনি, বরং ওকে বলুন আপনারা ও কি কি কাজ করেছে। স্যার, আমরা যদি বলি যে বর্তমান যিনি বিধায়ক রয়েছেন সুদীপ সরকার, তিনি একজন 10,323-এর শিক্ষক ছিলেন এবং তিনি যে বিষয়টি বলেন যে 10,323 যদি সিপিআইএম সেখানে সরকারে আসতো তবে 10,323 শিক্ষকদের আজ ভালো দিন আসতো এবং বিজেপি সরকার তাদেরকে একটি কালো দিন দেখিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আরে ও যত পাপ তো ওদের, তো এই পাপটা তো ওদেরই তো সৃষ্টি। যখন ওদের আমি যেটুকু জানি আর কি, শুধু 45 দিনের টাকা বাঁচাতে গিয়ে, যেমন 2010 সালে না কততে চাকরিটা যদি ছুটির আগে চাকরিটা দিয়ে দিত তারা সবাই ঢুকে যেত। তো এই যে এদেরকে যে সৃষ্টি করলো এটা, এইভাবে যাদের যোগ্যতা যাদের নাই তাদের দিল কেন? আর ওদের যে বড় লিডার বলেছিলেন তো পাশে আছি, কখন পাশে থেকে ছুটে চলে গেল? কেন এগুলো করলো না? আমাদের সরকার চেষ্টা করছে বিভিন্ন টেট, এই যে শিক্ষার যে চেঞ্জটা হয়েছে সেখানে ওদেরকে কোয়ালিফাই করার বন্দোবস্ত করছে। তাদের মধ্যে অনেকে জিআরবিটি সেটা কোয়ালিফাই করেছে। নাম্বারটা 10,323 আমরা এখন সেটা বলি বটে, এটা নাম্বারটা কমে 8,000-এর কমে চলে এসছে। আমরা ফেজ বাই ফেজ তাদের যোগ্যতা অনুযায়ী ওরা কম্পিটিশন করে ঢুকে যাবে। ওদের পাপের বোঝা আমাদের, ওদের তো দোষও সবসময়, ওদের তো সবসময় মানে এই স্বভাব। তো ওরা ভারতবর্ষের কিছু বিশ্বাস করে না, ভারতবর্ষে মানে না। ওদের যা কিছু ওই চীনে, তাহলে ওই কম্বোডিয়া হবে বা কোথাও হবে, ওখানে যদি কিছু এরা মিছিল করে, কিন্তু আমাদের এখানে যখন কিছু তখন মিছিল দেখা যায় না। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। আস্তে আস্তে আর যেহেতু আমরা যেটা বলছি লোকাল ফর ভোকাল, মানুষও বুঝে গেছে, তো আমাদের যেই এই ভোকাল ফর লোকালে আস্তে আস্তে ওরা চলে যাবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না। স্যার, একটি ইলেকশন রয়েছে, আমরা যদি বলি যে যারা বিরোধী পক্ষরা রয়েছে তাদের ইলেকশনটি হচ্ছে যে এমন কিছু খাস জায়গা রয়েছে, যে জায়গাগুলি এলাকার, এই যে 4 বর্জলা এলাকার এমন কিছু খাস জায়গা রয়েছে যা কোন না কোন একটি দলের যুব নেতারা তা দখল করে নিচ্ছে এবং চোরা দামে বিক্রি করছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি কি বলবো, আমাদের দুর্ভাগ্য যে 25 বছরের একটা সরকার আমরা পেয়েছি, ওরা তো কোনো ডেভেলপমেন্ট কিছু করেনি। তো আজকে আমাদের সরকার বা মোদিজি যে কথাটা বলছেন, আমরা বলছি সেলফ রিলায়েন্ট, সেলফ রেসপেক্ট। আমরা বলছি যে চাকরি না চেয়ে চাকরি যাতে গিভার অফ জব। ওরা কি করেছে 25 বছরের আগে? 10 বছর, 35 বছর আমাকে বলেন ত্রিপুরা রাজ্যে 35 বছরে এমন একটা ইন্ডাস্ট্রি বা কিছু করতে পেরেছে? আমাদের যা কটা জিনিস ছিল, সেই আমাদের যে জুট মিল বলুক বা কিংবা টিআরটিসি বলুক, সবগুলো ওরা শেষ করে দিয়েছে। আমরা তখন হাবুডুবু খাচ্ছি। আস্তে আস্তে বেকার সংখ্যা বাড়ছে। 7 লক্ষ বেকার তো ওরা দিয়েই গেছিল, এখন সেই সংখ্যাটা হতে 7.5 লক্ষ হয়েছে। আমাদের যে সমস্ত ছেলের, এই যে মনে করেন কিষাণ সম্মান নিধি যে আমরা একটা দিই, এই যে কিষাণ সম্মান নিধি, এরা ভাবতে পেরেছিল যে একটা কিষাণ বছরে 6,000 টাকা ঋণে ডুবে যেত, সব কমে গেছে কিষাণরা, আমরা সেটা দিচ্ছি। আজকে একটা লোকের ঘর ছিল না, আজকে লঙ্কামুড়া গিয়ে দেখেন, আমি লঙ্কামুড়াতে আমি বলছি, গিয়ে দেখবেন যে একটা বাড়িতে 2 থেকে 3টা করে বিল্ডিং আছে। আমি অনেককে বলেছি যে তোমরা এই কাজ করো, যে মাটির ঘরটি আছে কিছু ছবি তুলে রাখো। কাউকে বলেছি এই ঘরটা ভাঙবে না, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এসে বলতে পারে যে আমরা এইরকম ছিলাম। এত বেশি ঘর, টয়লেট আমাদের তো একদম মানে টয়লেট নাই এরকম কোন, রান্নার গ্যাস যেটা আছে সেটা গ্যাস, জল বললাম তো ওয়াটার, বিদ্যুৎ, এমন সব জায়গা। আরে জায়গার দালালি তো ওরাই করেছে। এই যে জায়গা দালালি, ওদের কাজ ছিল জমি দখল, এই বিক্রি করা, এটা তো তাদের ইন্ডাস্ট্রি ছিল। তাদের কাছে বেকার সমস্যার সমাধান এটা ছিল ইন্ডাস্ট্রি।
আমরা এখানে চেক করছি। হ্যাঁ, সব জায়গায় আমরা সফল এটুকু বলতে পারি না। আজকে আমাকে একটা পঞ্চায়েতের ইয়ে বানাবো, দিঘালিয়া পঞ্চায়েতটা বানিয়েছি, বিল্ডিং ভেঙে বানিয়েছে খাস জায়গায়। একটা কমিউনিটি হল লঙ্কামুড়া যেতে হয়, মধ্যভুবন বনে বাড়ি থেকে উৎখাত করে এখানে বানিয়েছি। আমি ডিসি অফিস বানাবো। আজকে এত বছর ধরে হয়েছে ডিসি অফিস নাই কেন? এখানকার রামনগরের 10 নম্বরের কাছে থেকে মোহনপুর যেতে লাগতো, 200 টাকা আসা যাওয়া খরচা। বরজলাতে আলাদা ডিসি অফিস হয়েছে, তার জন্য 18.5 ঘন্টা জায়গা ওই যে রাজ ইন্টারকন্টিনেন্টাল পিছনে রেখেছি, এখানে আমরা করব। এরা কি বলে? এরা ডেভেলপমেন্টের কোনো জিনিসই নেই। এরা মানুষকে অশিক্ষিত, গাঁজা থেকে শুরু করে, কোথায় গাঁজা চাষ সব থেকে বেশি হতো? সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। কে ছিল সেখানকার লিডার? এই গাঁজা আর ওই ছেলে মেয়েগুলোকে এইভাবে ভুল পথে পরিচালিত করা, শিক্ষাকে একদম সম্পূর্ণ নষ্ট করে দেওয়া, এই ছিল ওদের। ওরা তো চায় মানুষ অশিক্ষিত থাকুক, মানুষ সরকার নির্ভর হোক, সরকারের পিছনে পিছনে ঘুরুক। কই আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে, কই আমাদের তো কোনো কেউ জানে না, তো পরীক্ষা দিচ্ছে যে কোনো ছেলে মেয়ে পেয়ে যাচ্ছে সবাই যোগ্যতা বেসিসে, ওদের তো কোনো অধিকারই নেই। আমরা এই রাজ্যটাকে যেটা বলেছি, এই 5 বছরে রাজ্যের চেহারা পাল্টে যাবে, একদম পুরো পাল্টে যাবে। দেখেন না, শুধু রাস্তাঘাট থেকে যেখানে এখানের মধ্যে একটা ন্যাশনাল হাইওয়ে, একবার যদি ধস নামে আমাদের 3 মাস থেকে বাণিজ্য বন্ধ থাকতো। কিসের জন্য তখন ওরা কাজ করতো না? কেন তারা লোয়ার পাকে ঠিক করতে পারলো না? লোয়ার পা ঠিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর জেলার যে ডিএমকে সেখানে রাত 10:30টার সময় ফোন করেন। ভাবতে পারা যায় এটা? আজকে লোয়ার পা কথাটা আমাদের কাছে আসে না কেন? 6টা হাইওয়ের কাজ চলছে। এয়ারপোর্টে কৈলাসহর, আমাদের এই কদিনের মধ্যে কৈলাসহর এয়ারপোর্ট, ফেনী নদীর উপর দিয়ে ব্রিজ দেখেন, রাস্তাঘাটে চললেই তো বোঝা যায়, মোহনপুরের দিকে যেতে গেলেও তো বোঝা যায় যে আমরা কোন ত্রিপুরাতে আছি। বললাম তো, হয় আর ওরা কালার ব্লাইন্ড, আর না হলে এই বদনাম করেই ওরা রাজনীতি করতে, ওদের কোনো জায়গাই থাকবে না। আমরা তো রেজিস্ট্রিই করিনি। স্যার, 2024 লোকসভা নির্বাচন রয়েছে সামনে এবং সেই নির্বাচনের দিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে। আমরা যদি দেশীয় রাজনীতি দেখি বা ওইদিকে নজর রাখি, যে ইতিমধ্যে কিন্তু একটা গরম পরিস্থিতি রয়েছে। ইন্ডিয়া ভার্সেস এনডিএ আমরা উঠে আসতে দেখছি, বিরোধীরা একজোট হয়ে যায়। আপনি একজন নেতৃত্ব রয়েছেন শাসক দলের, আপনার থেকে আমরা জানতে চাইবো যে এই 2024-এর লোকসভার নির্বাচনকে আপনি কি পার্সপেক্টিভে দেখছেন বা আপনার মতামত কি রয়েছে? আমি কদিন আগে একটা পোস্ট আমার ছিল আর কি, আমি এই পোস্টটা পড়লেই আশা করি আমার উত্তরটা এসে যাবে। এটা চাণক্যের একটা কথা। চাণক্যের উনার মানে দেশের সব চোর ডাকাত যখন এক হবে তখন বুঝবেন দেশের রাজা সৎ এবং নিষ্ঠাবান, চাণক্য। সুতরাং যাদের সাথে কারো কোনো মিল নাই, শুধু নরেন্দ্র মোদীকে হটাতে হবে, তার জন্য যদি প্রিন্সিপাল যদি না হয়, আর ওরা একটা পেয়েছে মিনিমাম এজেন্ট, কি যেন মিনিমাম পলিসি যেটা হয়। আরে মিনিমাম যদি পলিসি হয় তাহলে ম্যাক্সিমাম কাজটা কোথায় করবে? এর আগেও হয়েছিল, সিপিএম এর সাথে আমরা দেখিনি কংগ্রেসের জোট করতে, একটা 5 বছর শেষে তো আর ওরা থাকলো না। সিপিএম এর বিট্রে করা, ওদের কোনো প্রিন্সিপাল নাই, ওরা যেমন ধর্মে বিশ্বাস করে না, ওদের পাপ পুণ্যে বিশ্বাস করে না, এরা বস্তুবাদী দল এবং যেভাবে লাভ হয় সেইভাবে করে। এবং এইটা যেটা আছে, নরেন্দ্র মোদীর সমতুল্য লিডার এখন পৃথিবীতে নাই, এবং মানুষে এটা বিশ্বাস করে হি ইজ ম্যান অফ অ্যাকশন। এবং উনি, আমরা তো জিতবই, আগের বারের থেকে বেশি সিট পেয়ে জিতবো। এই আস্তে আস্তে এই তো শুধু দেখলাম যেটা আছে মহারাষ্ট্রের শারদ পাওয়ার দেখলাম, আবার সাথে দেখা, এই কয়েকদিনের মাঝখানে, এখনো তো সময় অনেক আছে। তো ওরা যে নিজেদের লাগবে যখন না প্রধানমন্ত্রী ভাববে আর কি, ওরা কোনোটাই করতে পারবে না। আর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশের যুব সমাজের কেউ বিশ্বাসই করে না। তো সুতরাং নরেন্দ্র মোদী ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, হি হ্যাজ নো সাবস্টিটিউট। নরেন্দ্র মোদী দিয়েই আমরা অনেক জিতেছি। আমি কিসের জন্য আসলাম পলিটিক্সে? আমি মেডিকেল কলেজ থেকে আমি এসেছি, টিচার থেকে এসেছি, কারণ ওই রকম একটা লোক যে এসেছে বহু বছর পরে ভারতবর্ষে, ওই রকম লোক আমরা পাবো না কিন্তু আমাদের জীবদ্দশায়। তাই ওর জন্যই তো আমরা এসেছি। এবং আমাদের ত্রিপুরায় আজকে যে ডাবল ইঞ্জিনের সরকার বলে ওরা হাসাহাসি করে, এই রাস্তাগুলো আমাদের হতো। এই যে আমাদের একটা ডেন্টাল কলেজ, 2টো মেডিকেল কলেজ, আর একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে দলাইয়ের মধ্যে দিকে আছে, কতগুলো ইনস্টিটিউট, ট্রেনিং হায়ার ইনস্টিটিউট হচ্ছে, কত লোক বাইরে থেকে শিক্ষায় বলি, স্বাস্থ্যে বলি, প্রতিটি। আর একটা দলকে তো একটু সময় দিতে লাগে। আমরা তো সব নতুন, আমাদের যারা এমএলএ ছিল এবার নতুন হয়েছে, আমাদের মন্ত্রীরা যারা আছে কিছু সংখ্যক লোক আগে থেকে আছেন পলিটিক্সে, কিন্তু মন্ত্রী হিসেবে তাদের অনেকেই নতুন। এটা তো মানতে হবে।
প্লাস কোন সিস্টেমটাকে আমরা কাজ করছি, ওদের 25 থেকে 35 বছরের যে সরকারের যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে আমরা ধাক্কা দিতে দিতে আমাদের কাজ করাতে হচ্ছে। সুতরাং আগামী যেটা 2024-এ ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াবার মতো কোনো লোকই নেই। আর আমাদের পার্টি কিন্তু ওই ইলেকশনের সময় নামা পার্টি না, সারা বছরই কিন্তু আমরা কাজ করে করে, এই দেখেন না বক্সনগর আর এই মধুপুরের দিকে যে লোক, কত টিম আমাদের একসাথে কাজ করছে। আর লোকসভা ইলেকশন আর বিধানসভা থিম সম্পূর্ণ আলাদা থাকে। লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নাই এবং লোক ভারতীয় জনতা পার্টিকেই দেবে। স্যার, আমরা দেখতে পাই যে বিরোধী দলের পক্ষ থেকে এমনও কিছু বক্তব্য উঠে আসে যে এই 2024-এর লোকসভা নির্বাচনের পর রাজ্যে নাকি আমূল পরিবর্তন দেখা যাবে, রাজ্য রাজনীতিতেও নাকি পাল্টে যেতে দেখা যাবে অনেক কিছু। এই বিষয়ে কি বলবেন? কোনটা লোকসভার প্রশ্নটা আবার শুনি? লোকসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতেও নাকি বিপুল পরিবর্তন দেখা যাবে। এবার কি জিনিস? হ্যাঁ, আরো ভালো হয়, কারণ আমরা ডাবল ইঞ্জিনের সরকারটা সেটা কন্টিনিউ করব, কোনো অসুবিধা নেই। স্যার, এমনটা বলতে দেখা যায় তাদেরকে যে বর্তমানে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের যে বিধায়কদের সংখ্যা সেটা অনেকটা কম রয়েছে, সেটাই তাদের মতামত থাকে যে পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। অ্যাকচুয়ালি যখন সংখ্যাটা একটু কম থাকে না, তখন সবার মনে একটু ভয় থাকে, কি পাবে, পাল্টে গিয়ে কি হবে, এই ভয়টা কি সবার নাই? সবাই কি মন্ত্রী হতে পারবো? সবাই তো মন্ত্রী হতে পারবে না। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমার তো যোগ্যতা কম ছিল না। তো পলিটিক্সে যে মন্ত্রী হয়ে যে সব কাজ করতে পারবে এইটা নয়। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনে পিছনে গাড়ি থাকবে, মানুষে আপাতত কিছু সমান টমান জয়ধ্বনি দেয়। যারা গভীরভাবে চিন্তা করে তারা বুঝতে পারে যেটা এমএলএ হিসেবে আমি যা কাজ করেছি, কারণ আমাকে তো আমার পার্টি আইজিএম হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করেছিল। দেখেন আইজিএম হসপিটালে কতটুকু চেঞ্জ হয়েছে, গেলেই বুঝতে পারবেন। আমি তো স্মার্ট সিটি, যেটা তো অ্যাডভাইসারি বডির, এটার চেয়ারম্যান। দেখেন বরজলা থেকে শুরু কতগুলো আমরা চেঞ্জ করেছি। এই যে কোভিডের সময় যে মানুষকে যে রেশনিং দেওয়া এটার আমি চেয়ারম্যান ছিলাম। তারপরে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ভাতা টাতার ব্যাপারটা, সেই ব্যাপারগুলো আমি দেখতাম। অনেকগুলো জিনিস আমাকে দিয়ে রেখেছিল আমার যে সরকার ছিল, আমি সব কাজ করেছি, কোনো অসুবিধা হয়নি। তো সুতরাং আমার পার্টি এরকম না যে ওই মন্ত্রী আমি পাইনি বলে ছেড়ে দেবে, তার এটা আমি বিশ্বাসও করি না, এটা কখনো হবে না। কারণ ম্যাটার অফ প্রিন্সিপাল যদি হয়, আর আমাদের যে মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো কাজ করছে, ওরই তো সাংঘাতিক একটা প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না, তারপরে ইজ ডুইং ভেরি ওয়েল। কারণ এখানে যেখানে শিক্ষা দীক্ষা সততা থাকবে, আমি বিশ্বাস করি যে শিক্ষা দীক্ষা সততা যেখানে আছে সেখানের মধ্যে কোনো খারাপ হওয়ার কোনো কারণ নাই। আর যারা বেশি চালাকি করবে তারা ঠকবে। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আছি আমরা। স্যার, আপনার থেকে জানতে চাইবো যে আপনি গোটা ত্রিপুরাবাসীর জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা রাখতে চাইবেন? আমি একটা কথাই বলবো যে আপনারা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখুন। কারণ এখন দেখেন কতগুলো জিনিস যে চেঞ্জ হয়েছে। আমরা আর্টিকেল যে আমরা 370(35)A যেটা করেছি, এটা কেন করলো না? এটা তো অনেক আগে এটা হওয়ার কথা ছিল না। এটা কংগ্রেস সরকারেরই এই তো ব্যর্থতা। দুইটা জিনিস আমি বলি, শাহবানু কেস, আপনি নিশ্চয়ই শাহবানু কেস 1968-এ এই কেসটা ছিল। ওই মহিলাকে, শাহবানুর তখন 62 বছর বয়স, 5টা ছেলে মেয়ে ছিল। ওর একটা কেস করেছিল যে ওকে যে স্বামী ভালো পজিশনের স্বামী, বলা হয়েছিল যে ওর ভাতাটা মেনটেনেন্সটা বাড়াতে হবে। গিয়ে করলো সুপ্রিম কোর্টে গেল, সেখানে হারলো। তখন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সব থেকে বেশি কিন্তু এমপি তখন ছিল। ওরা কি করলো, এইটাকে ওই সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ক্যান্সেল করে, সুপ্রিম কোর্ট বলেছিল এটা বেআইনি, কিন্তু তারপরে ক্যান্সেল করে ওরা তখন বলল কি না, ওই যেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের টাকা থেকে এটা দেওয়া হবে। তারপরে আরেকটা কেস হয়েছিল, সেটা বেশি 2016 সালে আরেকটা কেস, নামটা আমার ঠিক মনে নাই এই মুহূর্তে, সে ঠিক এইরকম কেস করেছিল। কিন্তু এই কেস যখন রেজাল্ট যখন বেরোলো, এইটাকে তারা ট্রিপল তালাকের সাথে লিঙ্ক করে দিল। লিঙ্ক করে দেওয়ার সাথে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, এখান থেকে সুপ্রিম কোর্ট বলল যে ট্রিপল তালাক বেআইনি, তখন আমাদের সরকার তখন সাথে সাথে সেটাকে সাপোর্ট করে দিল, ট্রিপল তালাক আমরা উঠিয়ে দিলাম। এই যে ট্রিপল তালাক, এটা একবার কোনো ভাবলো না সেখানে মুসলিম মহিলা, আমরা মুসলিম মহিলা হিসাবে দেখার দরকার নাই এটাকে। ওই যে মহিলা, সে আমার ভারতের নাগরিক, সে আমার প্রতিবেশী, কেন তার এই মুসলিম মহিলার দুঃখ দরদটা কেন? একটা মেয়ে 5টা বাচ্চা নিয়ে একটা কলমের মধ্যে দিয়ে এখানে টেলিফোনে বলে দিলাম তালাক 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 3 তালাক,
সাথে সাথে হয়ে যাবে। কেন এই সেন্সিটিভিটি নাই? এটা মোদির জি সেই সেন্সিটিভিটি আছে। এবং এখন যে কথাটা আসছে আগামী দিনে এই যে ইউনিফর্ম সিভিল কোড, অনেক আগের কিন্তু এটা সিদ্ধান্ত ছিল, কিন্তু কিছুতেই ওরা করলো না। কাজেই ভারতবর্ষের এখন বিভিন্ন দিক থেকে অনেকেই হিংসা করে এবং শত্রু আমাদের ভেতরে আছে, বাইরে আছে, তারা ইন্ডিয়ার স্টেবিলিটিকে নষ্ট করতে চায়। এই যে ইন্ডিয়ার নাম দিলেই ভারত হয়ে যায় না, এটাও আমরা সব জানি। এদের কোনো চেষ্টা সফল হবে না। আগামী দিনে মোদীজি প্রধানমন্ত্রী থাকবেন, বিপুল ভোটে উনি জিতবেন। এবং আমি আমাদের প্রতিটি ত্রিপুরার যারা আছে তাদেরকে বলবো, আপনারা অন্য কিছুর দিকে তাকাবেন না, কারণ কেন্দ্রীয় সরকার আর বিধানসভা এক নয়। কেন্দ্রে আমাদের শক্তিশালী একটা সরকার আমাদের থাকা দরকার। আপনারা ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট যেই দাঁড়াবে তাকে ভোট দিন। একটা ইউনিফর্ম একটা ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ। আজকে দেখেন, সেই ইউক্রেনের যুদ্ধ হোক বা সেই ইয়েতে যুদ্ধ হোক, সেখানে যদি কোনো স্টুডেন্টকে যদি রিলিফ করে নিয়ে আসতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনই যথেষ্ট। এক ফোনে 6 ঘন্টা ধরে যুদ্ধ বন্ধ থেকে যায়। কিছু কোথায় গেলে আমেরিকা, রাশিয়া, চায়না, জার্মানি? প্রধানমন্ত্রী সবাই এখন নরেন্দ্র মোদীর কাছে এই চাইছে সাহায্য, যে তুমি এটা দেখো বন্ধ করতে পারো না। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীকে পায়ে ধরে একটা রাষ্ট্রপ্রধান প্রণাম করে তার অটোগ্রাফ নেওয়ার জন্য আমেরিকান পার্লামেন্টের লোক, এমপিরা বসে থাকে। আমরা দেখেছি কোনো দিনের আগে। এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা এইরকম একটা, উনাকে ঋষি আমি বলবো না, কিন্তু হি ইজ ম্যান অফ অ্যাকশন, বাস্তববাদী এবং ভারত মায়ের সন্তান। ঠিক আমরা উনাকে সাপোর্ট করি। আমি সবাইকে বলবো যে আপনারা এই 5টা বছর আবার ভারতীয় জনতা পার্টিকে দিন, দেখেন আপনারা ভারতবর্ষের চেহারা। বিশ্বগুরু যেটা আমরা বলছিলাম, রবীন্দ্রনাথ যেটা বলেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা কিন্তু রবীন্দ্রনাথের কথা নয়, এটা স্বামীজি বলে গেছেন যে ভারতবর্ষ এক। নরেন্দ্র ওইখানে 1893-তে আপনারা দেখেছেন কিভাবে কাঁপিয়েছিল, এবং এখন আমাদের আর এক নরেন্দ্র কিন্তু সারা পৃথিবীকে কিন্তু চমকে দিচ্ছে। আমি জানি ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে, এবং ত্রিপুরাবাসী সবাইকে বলবো, আপনারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করতে পদ্মফুল চিহ্নে বিজেপিকে ভোট দেবেন, অন্যদিকে তাকাবেন না। কারণ ইন্ডিয়ার নাম দিলে হয় না। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, এবং নরেন্দ্র মোদী বা আমাদের দল রাষ্ট্রবাদে বিশ্বাস করে, আমরা রাষ্ট্রের চিন্তা করি। এবং আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোডও আসবে। এটা আমাদের কনস্টিটিউশনই, এটা সুপ্রিম কোর্টেরই কথা, কিন্তু এরা সব বিভ্রান্ত করে মানুষকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম শাসক দলীয় একজন সক্রিয় নেতৃত্ব, আমাদের সাথে ছিলেন 4 বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস স্যার। স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এখনকার একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার। রেশনে কমলো মসুর ডালের দাম। বাংলাদেশের সাথে রেল যোগাযোগ চালু মাত্র সময়ের অপেক্ষা। আগরতলা সাবরুমের যাত্রী সাধারণের কথা ভেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে একটি ডেমো ট্রেন চালু হচ্ছে। কি বলে ডাবল ইঞ্জিনের সরকার। সাংবাদিক সম্মেলন করে জানেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চাল মজুদ। 2 দিনের মধ্যে কোটির রেশন মধ্য দিয়ে শুরু হচ্ছে মসুরির ডাল সরবরাহ। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এখন জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী দিন জানান, বুধবার রাজ্যে এসে পৌঁছে মসুর ডাল। প্রায় 1300 মেট্রিক টন মসুর ডাল এসে রাজ্যে। বৃহস্পতিবার থেকে রেশন সবগুলি পৌঁছে দেওয়া হবে ডাল। মন্ত্রী আরো জানান, সিরিয়াস প্রজেক্টগুলিতেও ডাল পাঠানো হবে মসুর ডাল। রাজ্যে বর্তমানে রেশনের মাধ্যমে দেওয়ার জন্য 40 দিনের মসুর ডাল মজুদ রয়েছে। পাশাপাশি মন্ত্রী এও জানান, রেশনে মসুর ডালের দাম কেজি প্রতি 2 টাকা করে কমানো হয়েছে। এখন থেকে এপিএল ভোক্তারা 84 টাকার পরিবর্তে 82 টাকা করে ডাল পাবেন, আর বিপিএল গ্রাহকরা 57 টাকা করে কেজি প্রতি পাবেন।
দেওয়া হচ্ছে। এদিন তিনি আরো জানান মহারাজা বীরবিং বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চাল ক্ষেত্রে আরো এক ধাপ এগুলো কাস্টমসের আওতায় আসার গ্যাস নোটিফিকেশন বের হয়েছে। আগরতলা সাবরুমে যে এডিশন একটা ডেমো ট্রেন, সেই ডেমো ট্রেনও কেন্দ্রীয় মন্ত্রক অনুমোদন দিয়েছে, অর্ডার সেখানে দিয়েছে। এটা একটা বিশাল প্রাপ্তি। এবং পাশাপাশি আমাদের খাদ্য দপ্তরে যে আমাদের যে অ্যাচিভমেন্টগুলো এবং আমাদের এসেনশিয়াল কমোডিটিস যে স্টক, সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত। আপনারা জানেন আমাদের রাজ্যে পরিবহন বিগত দিনে যে জায়গায় ছিল পরিবহন ব্যবস্থা, তার আমূল পরিবর্তন ঘটেছে। বিমান পরিবহন, রেল পরিবহন, ন্যাশনাল হাইওয়ে সড়ক পরিবহন, ওয়ারওয়েজ আমাদের চিন্তা ভাবনা চলছে। এবং আগামী এই নিশ্চিন্তপুরের আমাদের যে চারিবার যে রেল লাইন বাংলাদেশের পার্ট এবং ভারতবর্ষের সাইডে, এটা যখন তৈরি হবে আগামী ডিসেম্বরে, আমরা আশা করছি সে সম্পূর্ণ হয়ে যাবে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্যিক দোয়ার আমাদের ত্রিপুরা যুবক যুবতীরা আমাদের ব্যবসার ক্ষেত্রে বিশাল দিগন্ত আমার সূচনা হবে। কিছু আগে আমাদের বিধানসভায় এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাবরুম গ্রামী যে ট্রেন, সেই ট্রেনে কোচ সংখ্যা বৃদ্ধি। যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে, শিশু, বয়স্ক মানুষ, মহিলা, প্রত্যেক একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমে। অনেকে আগরতলাতে সাবরুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পর এখান থেকে ট্রেনে ফিরে আসেন, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, সেই বন্ধুদেরকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায় কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাবরুমের মধ্যে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার কোচ সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেন এবং প্রাপ্তি স্বীকার করে আমাকে চিঠি পাঠান। গত কয়েকদিন আগে সেই চিঠি পাই এবং তা বলা হয়েছে the concerned directorate has been asked for detailed examination on it. উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আপনাদের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এই হচ্ছে অর্ডার, যে আগরতলা এবং সাবরুমের মধ্যে একটা আলাদা ডেমো ট্রেন প্রদান করা হবে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেন সংখ্যা বৃদ্ধি করেছে। আগে 3টা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে 4 হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম আগরতলা। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল, এটা আমরা বরাবর বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল, যে বলা মাত্র চিঠি প্রদান করাকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনারা জানেন, আমাদের এক মাস হয়নি বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনের পর এখানে আমরা বিগতভাবে আমি চিঠি উনি যে প্রাপ্তি স্বীকার করে আমাকে রেসপন্স করেন এবং এই অর্ডার আগরতলা এবং সাবরুমে ডেমো ট্রেনের সংখ্যা সেখানে আরেকটা বৃদ্ধি করা হবে।
ইমিগ্রেশনটা আমাদের বাকি রইল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই চিঠি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিনহা, আমি ওনার চিঠি লিখেছিলাম, প্রাপ্তি স্বীকার করে উত্তর পাঠিয়েছেন এবং আমাকে বলেছেন মিনিস্ট্রি অফ হোমকে আমরা লিখেছি, মিনিস্ট্রি অফ হোম এডুকেশনের দায়িত্ব নিতে হবে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স কাস্টমস এর ডিরেকশন দেয়। এটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, যেটা কাস্টমস ডিরেকশন হয়ে গেছে, সরকারের গ্যাজেট বেরিয়েছে। আমাদের বাকি ইমিগ্রেশন এবং রাষ্ট্র দপ্তর হোম দপ্তরকে বলেছে যে এই ইমিগ্রেশনের জন্য যে সিকিউরিটির দরকার রাজ্য অফিস থেকে যদি দেওয়া হয় তবে আমরা খুব শীঘ্রই সেটা ডিক্লেয়ার করে দেব, ইমিগ্রেশনের পার্টটাকে ফাইল করে দেব এবং পরবর্তী সময় আইজেট বলেছে যে যখন ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যায় তখন আমরা আইজেট তার অপারেশন শুরু করে দেব। আজকে মুখ্যমন্ত্রীর পরিধিতে চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, আমিও থাকবো, আমাদের সেক্রেটারি থাকবেন, একটা উচ্চ পর্যায়ে টিম রয়েছে। এই বিষয়ে আশা করি আমরা রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, এটা যদি আমরা প্রদান করতে পারি তবে আমাদের ইমিগ্রেশন খুব শীঘ্রই আমরা করব। কাস্টম ইমিগ্রেশন যখন হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি ফ্লাইট অপারেশন সেটা শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। আপনি অসুস্থ, টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাবেন কিন্তু অসুখ সারছে না, তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আজ রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, অ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদির জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্য স্বনামধন্য ল্যাবরেটরির সাথে রক্ত পরীক্ষার উপর আছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন কিন্তু অসুখ সারছে না, তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইয়েতে মানে বিভিন্ন
ইউতে এখান থেকে রেফার জিবি হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন, 4-5টা ফিল্টার এখানে এনে দিয়েছেন, যেমন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, হ্যাঁ ফ্যানের কালেকশন করে দিয়েছেন, সোলার কালেকশন করে, জেনারেটর কালেকশন করে দিয়েছেন উনি, হ্যাঁ মোটামুটি ভালো একটা পরিষেবা আছে। ডাক্তারের সংখ্যা? ডাক্তার এখনো আছে, ডাক্তার বর্তমানে 4 জন আছে, এর আগে 1 কি 2 জন ছিল, এখন বর্তমানে 4 জন আছে, এবং ডেপুটেশনে আসছে 2-1 জন ডেপুটেশনে আরও আসছে। পরিষেবাটা নিয়ে কি, পরিষেবা কিরকম পাচ্ছেন? ভালো পরিষেবা। ডাক্তার কতজন আছে এখানে? পরিষেবা তো ভালো আছে, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু পাইতেছেন না? পরিষেবা কিরকম আর কি? না এমনি পরিষেবা ভালো লাগে আপনারা যে ধনপুর হাসপাতাল? ডাক্তার, আইএন, সার সব কিছু করে ভালো ভালো আবার পরিষ্কার আছে, খুব যত্ন। লাইট ফ্যান টেনের ব্যবস্থা আছে? সব দিক দিয়ে। পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক আছে? আমি তো আগে কিছু ডক্টর 15 দিন যাবতে হাসপাতালে আছে। কি সমস্যা নিয়ে আসছেন হাসপাতালে? জ্বর নিয়ে। কি পরিষেবা নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে বা পরিষেবা কিরকম? না এখন তো ভালো পরিষেবা, এখন ডাক্তারও আছে, মোটামুটি নার্স টার্স সবাই দুর্গমে কাজ করছে, যেহেতু ডেঙ্গু পজিটিভ ধনপুরে প্রচুর, এখন প্রচুর কাজ করছে ওনারা। কতজন সব কাজ করছে। কতজন চিকিৎসক রয়েছে এখানে? বর্তমানে তো আমার মতে 4 জন রয়েছে। অন্যান্য পরিষেবা যেমন বিদ্যুৎ, পানীয় জল পরিষেবা ভালো, ভালো জেনারেটরও আছে, সোলার লাইটও আছে, ব্যাটারি সব আছে, মোটামুটি ভালো পরিষেবা। বিষয়গুলা সে পরিকাঠামো মানে কি কি ব্যবস্থা আছে এবং ব্যবস্থাপনা কি একদম সঠিক আছে কি? আমাদের সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা যে উদ্যোগ পেয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যাব টেক, যেটা আমাদের একজন দিয়ে হচ্ছিল না, এই আউটব্রেক সিচুয়েশনটা, সেখানে ল্যাব টেক আমরা পেয়েছি, 2 জন ল্যাব টেক আছে, সাথে এসআর এর ল্যাব টেকও আছে, ব্লাড ড্র করছি। অনেক সময় আমাদের এইরকম লোডে অনেক সময় কারেন্ট আউটপুট চলে যায়, সেই জন্য আমাদের এখন জেনারেটর সিস্টেম আছে, ইনভার্টার তো আগের থেকেই ছিল, সেখানেও আমরা বুস্ট আপ পেয়েছি সেটা। এরপর আমাদের স্টাফ শর্টেজ ছিল, আউটব্রেকে হঠাৎ করে এরকম কেস হচ্ছে, স্টাফ শর্টেজ বা স্বাভাবিক ব্যাপার, সেখানে আমরা হায়ার অথরিটি, আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টকে জানানোর পরে আমাদেরকে এনাফ ম্যান পাওয়ার দিয়েছে, আমরা এখন ফুললি একদম প্রিপেয়ার্ড। ফিভারের কেসগুলো একটু কমছে, ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর, দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আসছে যেগুলো ওপিডি, এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে, গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি ইউপিএসকে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয় এবং ফর্মাল চার্জে আমি এখন, আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেবর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছে। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন, এবং মেডিসিন স্যার একজন আছে। ফিভারের কেসগুলো একটু কমছে, ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম,
সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেই রকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে যেগুলো অতিরিক্ত। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার প্রায়োরিটি থেকে গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয়েন্ট এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেববর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে। এখানে তো পিএসসি হসপিটাল, এটা আমার মতে সিএইচসি হলে ভালো হতো। কারণ এখানে যেহেতু এখানে ডেঙ্গু একটা ছড়িয়ে পড়েছে, তো সিএইচসি হলে আমরা আর জীবিত হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত ফেসিলিটি কিছু ছিল না, যেমন ফ্যান ছিল না, কিছু যেমন এখানে জেনারেটর ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে মানে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জিবিস হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে। ডিপার্টমেন্টে আমরা কি কাজ করছি, তো সেটা জনগণের কাছে, জনসাধারণের কাছে তুলে ধরা আপনাদের মাধ্যমে। তো আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি, আছেন আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরের ডাইরেক্টর এবং স্কিলের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা দেখছেন এবং যারা ত্রিপুরাবাসীকে প্রত্যেককে আমার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে মেনলি আমি বলতে চাইবো যে আমাদের সবচেয়ে একটা বড় বিষয় যেটা আমাদের আগামীতে অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে ইউনিটি মল। সেটা আমাদের যে রাজ্য সরকার, আমাদের কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতায় আমরা একটি মল তৈরি করতে যাচ্ছি, এবং সেখানে সেটা তৈরি করতে আমাদের টাকা লাগবে, লাগবে 130 crore আমাদের লাগবে। তো সেটা আমরা ইউতে করব। জুট মিলের আমাদের যে ল্যান্ড আছে সেখানে 3.60 একর জায়গা রয়েছে, সেই জায়গা নিয়ে আমরা জুট মিলের জায়গাতে কমপ্লেক্সের ভিতরেই আমরা সেটা করতে যাচ্ছি, এবং সেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের যে ইউনিটি মল আছে সেখানে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট যে আমাদের যে প্রোডাক্টগুলো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমাদের সেখানে থাকবে, এবং সেখানে আমরা
শোকেস যে বিভিন্ন ধরনের যাতে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যাতে দেখা যায় সেভাবে আমরা শো করব। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো যারা স্টেটগুলো থাকবে এবং ইউটিও থাকবে। তো আমি আশা করি যে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট যখনই থাকবে এবং আমাদের ত্রিপুরা প্রোডাক্টগুলো সেখানে আমরা যেগুলো আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের যে উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয়, তো সেগুলো যারা করেন এবং ত্রিপুরার যে এত ডিমান্ড এবং বাইরেও সেগুলো অনেক ডিমান্ড রয়েছে, অনেক সময় দেখা যায় সেগুলোকে অনেক সময় বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয়। এবং যে আমাদের এই ইউনিটি মলটা যখনই হবে আর্থিক দিক থেকে আমাদের ডেভেলপ হবে, তার পাশাপাশি যা পর্যটকদের যে আকর্ষণ সেটাও বাড়বে। শুধু তাই নয়, তার মাধ্যমে অনেকের যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, যেমন লোকাল প্রোডাক্টগুলো, তার পাশাপাশি এমপ্লয়েড যারা ইউথ রয়েছে, যারা বেকার যুবক যুবতী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও অনেক আমাদের যে আমরা চাই যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া, সেই ক্ষেত্রে অনেকটা আমি মনে করি যে বেকার যুবতী যারা রয়েছেন তাদের অনেকটা কাজে লাগবে, বেনিফিট হবে। তো সেটা একটা বড় দিক যে আমাদের এই যে ইউনিটি মলটা যে হবে সেটা 4 তলা আমাদের ভবন হবে। সেখানে শুধুমাত্র শোরুম থাকবে, প্রায় 80টি শোরুম থাকবে। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শিল্প স্টেটগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য 1200 কোটি টাকা আমরা বিওএ এডিবির আর্থিক সহযোগিতা আমরা চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং সম্পূর্ণ আমরা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ইন্ডাস্ট্রি স্টেটকে পরিকাঠামোকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই 1200 কোটি টাকা। এবং যে এডিবি দ্বারা এটা মঞ্জুর করা হয়েছে, প্রায় 20 কোটি টাকা এই প্রজেক্টের রেডিনেস ফ্রান্সিস ঋণ অনুমোদন করেছে। এবং ডিপিআর আমরা তৈরির কাজ আমরা করছি, যেমন সাত প্রকল্প ক্রয় পরিকল্পনা, দাম দর নথি এবং অন্যান্য যে আমাদের সম্পর্কিত কাজগুলো যে রয়েছে সেগুলো আমরা ডিপিআর তৈরি করছি অতি দ্রুত যাতে করা যায় সেই দিকে আমরা কাজ করছি। তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে যে রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে অতি সহজে সেটাকে উৎপন্ন করা যায় এবং সে বাসের মাধ্যমে আর্থিক অনেকে ডেভেলপ করতে পারে। তার জন্য আমাদের যে প্রকল্প রয়েছে ত্রিপুরা বাসের জন্য এডিবি প্রকল্প, ন্যাশনাল ব্যাম্বু মিশন এডিবির সহযোগিতায় বৈদেশিক সাহায্য প্রাপ্ত প্রকল্প হিসেবে নর্থ ইস্টে ভারতের যে বেলুসেন উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এটি ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এবং যেটা আমরা ত্রিপুরা রাজ্যের জন্য একটা যে আত্মনির্ভরের ক্ষেত্রে যারা যুবক যুবতী রয়েছে অথবা যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। কেননা আমরা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্টের জন্য বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার গুরুত্ব দেয়নি, কিন্তু আজকের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের আত্মনির্ভর করা যায় ত্রিপুরাকে, তার জন্য যে যে সেক্টর গুলোতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের বেকার যুবতীরা ইকোনমিক্যালি গ্রো হবে এবং আত্মনির্ভর করা যায়,
আমাদের ত্রিপুরা ইকোনমিক্যালি গ্রো হবে সেই দিকে, সেই সেক্টরে আমাদের সরকার ফোকাস করছে, গুরুত্ব দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে ত্রিপুরাকে নির্বাচন করা হয়েছে, যে আমাদের ত্রিপুরা রাজ্যের 49 ডিস্ট্রিক্টের সোনামুখী গ্রামে একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বো পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একসাথে 8টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে এবং তার মাধ্যমেও অনেকটা আমাদের ত্রিপুরা রাজ্যে যুবক যুবতী থেকে শুরু করে আমাদের ত্রিপুরার ইকোনমি বাড়বে। এবং প্রাথমিকভাবে যে মূল্য নির্ধারণ আমরা যে অনুমান করেছি, সেই টাকা আমাদের যেটা লাগবে, যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে 109 কোটি টাকা। সেটা প্রজেক্টটা আমাদের করতে লাগবে। এবং ন্যাশনাল ব্যাম্বো মিশন এবং এডিপি একটা জয়েন্ট ভিজিট আমাদের ত্রিপুরা রাজ্যে করেছেন। সংশ্লিষ্ট যে ব্যক্তিরা সাথে তারা যোগাযোগ করেছেন, বৈদ্যনগর এবং কুমারঘাটের যে শিল্প স্টেট আমাদের যে ইউনিট গুলো রয়েছে সেখানে পরিদর্শন করেছে এবং যাতে সেটাকে দ্রুত করা যায় তার জন্য আমাদের যে ত্রিপুরা ব্যাম্বো মিশনের সাথে প্রয়োজনীয় যে আমাদের সংশোধন অথবা সংযোজন করা, সেটাও ওনারা সেই বিষয়েও ওনারা আলোচনা করেছেন। সেটা একটা আমাদের বড় দিক। পাশাপাশি আমরা কিভাবে আরো বেটার কিছু আমরা করতে পারি ত্রিপুরা রাজ্যে, এবং আমরা যাতে ইকোনমিক্যালি আরো যাতে গ্রো হতে পারি, তার জন্য বৈদেশিক আমাদের চিন্তা ভাবনাও রয়েছে। তো তার জন্য আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আওতাধীন আমাদের চট্টগ্রাম এবং যে মংলা বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন বন্দর থেকে ত্রিপুরার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সরকারের একটি নির্দিষ্ট যে আদেশ জারি করা হয়েছে এবং সেখানে 4টা রোড সিলেক্ট করা হয়েছে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর, আখাউড়া, আগরতলা, আর দ্বিতীয়টি হচ্ছে মংলা বন্দর, আখাউড়া, আগরতলা। 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম বন্দর, বিবি বাজার, শ্রীমন্তপুর, এবং চতুর্থটি হচ্ছে মঙ্গলা বন্দর, বিবির বাজার, শ্রীমন্তপুর। এবং এই 4টির যে আমাদের রাস্তা রয়েছে, সেই রাস্তার মাধ্যমে আমাদের আসবে এবং আগরতলা হয়ে অন্যান্য যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতেও পণ্য আমাদের ত্রিপুরা ছোট আগরতলা তুলতে যেতে পারে। এবং সেই ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ এবং আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে সেটা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। তার পাশাপাশি পরিবহন যে খরচ যেটা, সেটা অনেক কমে পরিবহন করা যেতে পারে। তার পাশাপাশি দ্রুত, অনেক সময় অনেক দেরি হতো, তো আজকে সেই দেরি না হয়ে অতি দ্রুত এবং সহজেই পণ্যগুলো পরিবহন করা সেই সুযোগ আমাদের হয়েছে। তো তার জন্য বিশেষ করে ত্রিপুরাবাসী, আমাদের ত্রিপুরা রাজ্য উপকৃত হবে। তার পাশাপাশি যে আমাদের যে একটা রোড আমরা সত্যিই জানি যে আমাদের সাবরুম, সেই সাবরুমের দিকেও আমাদের যে দিকে সেটা কাজ হয়ে গেছে এবং বাকি যে বাংলাদেশের যে পার্টটা রয়েছে, সে কিছু কাজ রয়েছে রাস্তায়, সেগুলো যদি কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে অতি দ্রুত সেই রাস্তাও খুলে যাবে এবং আরো আমাদের ত্রিপুরার জন্য আমাদের আরো ইকোনমিক্যালি আমরা গ্রো হতে পারবো এবং আমাদের যারা ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য অনেক সুবিধা হবে। তার পাশাপাশি আমাদের দপ্তরে আমরা ডিসাইড করেছি, অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, যে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করব এবং রিভিউ মিটিং করছি এবং প্রতিটি ডিস্ট্রিক্টে কিভাবে আমরা সেই ডিস্ট্রিক্টে কিভাবে
আমাদের শিল্প গড়ে তোলা যায়, কিভাবে ইয়ুথদের আরো অ্যাক্টিভ করা যায়, তাদেরকে আত্মনির্ভর করার সহযোগিতা করা যায়, সেই দিকে সেই লক্ষ্য রেখে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করা শুরু করে দিয়েছি। অলরেডি আমরা ঊনকোটি এবং নর্থ ডিস্ট্রিক্টে আমরা করেছি। নেক্সট উইকে আমরা আমাদের টার্গেট যে ধলাই ডিস্ট্রিক্টে করবো। এইভাবে আমরা অতি সত্তর ডিস্ট্রিক্টগুলো কভার করব। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সরকার 5 বছর অতিক্রম করেছে। 5 বছরে আমরা আমাদের দপ্তরের সহযোগিতায়, জনগণের বিভিন্ন সহযোগিতায় আমাদের সরকার 5 বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এখনো পর্যন্ত ত্রিপুরা একটি বড় মাপের ইউনিট, যেটা আমরা জানি বিদ্যুৎ সেক্টর বাদেও রয়েছে, যেটা আমাদের বজ্রনগরে একটি রাবার ট্র্যাক ইউনিট। সেটা একটা বড় বিষয়, রাবার ট্র্যাক ইউনিট আমরা করতে পেরেছি। তাছাড়াও ত্রিপুরায় টিএমটি বার, তার পাশাপাশি রড প্লাস্টিক ইউনিট, বাসের ফ্লোর টাইলস, কিছু চাপ প্রক্রিয়াকরণ কারখানা, তার পাশাপাশি যে রাইস মিল, যেমন আটা ময়দার যে মিল, রাবারের বিভিন্ন শিল্প ইত্যাদি মতো ছোট মাঝারি আমরা ইউনিট আমরা করেছি ত্রিপুরা রাজ্যে। তো সেটাও কিন্তু বিগত দিনে মাত্র হয়, কিন্তু হয়ে বন্ধ হয়ে যায়, কোনো সেটা গুরুত্ব নেই। কিন্তু আজকে বর্তমান আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করছে যেগুলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের ত্রিপুরাতে হবে সেগুলো যাতে অনবীন মতো সেটা যাতে বাদ না হয়, সেটা যাতে চলিত ভাবে সেটা চলে যায়, হয়ে যায় ধীরে ধীরে, যাতে করে আরো গ্রো হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বর্তমান সরকার কাজ করছে। এইগুলি ছাড়াও ক্ষুদ্র যে সূক্ষ্ম আমাদের যে আরো উদ্যোগ রয়েছে, যেমন ধরুন আমাদের ত্রিপুরাতে রেজিস্ট্রেশন ইউনিট আছে আমাদের 32,728টি, এবং তার মধ্যে মাইক্রো ইউনিট হচ্ছে 31,943টি, এবং ছোট ইউনিট হচ্ছে 733টি, এবং মাঝারি ইউনিট হচ্ছে 52টি। তো এগুলো একটা বড় দিক, হয়তো অনেকের কাছে ছোট কিছু মনে হতে পারে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা কিন্তু খুব একদিনে সেটা সম্ভব হয় না, সময়ের প্রয়োজন। তো আমাদের 5 বছরের মধ্যে আমরা এগুলো করেছি। তার পাশাপাশি যে আমাদের এছাড়াও গত 5 বছরের বিনিয়োগ, আমাদের এখানে বিনিয়োগকারী বিনিয়োগের প্রক্রিয়াকরণ আমাদের মোট 156 আমাদের এখানে ইনভেস্ট করেছে। তার যে টাকার সংখ্যাটা হচ্ছে 1091 কোটি এখানে বিনিয়োগ করা হয়েছে। তো কিসের উপরে হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে। তো কিসের উপরে? বাঁশের, আপনারা জানেন বারবার এরকম বলছে, বাঁশ আমাদের ত্রিপুরাতে হয়, অ্যাভেলেবল আমাদের আছে। তো বাঁশ, রাবার কাঠ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন শিল্পের মধ্যে বিনিয়োগ আমাদের ইনভেস্ট এখানে ত্রিপুরাতে করা হয়েছে। তার পাশাপাশি যে আমরা দেখেছি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আজকের যুব সমাজরা শুধুমাত্র কি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইন্টারেস্ট তাদের থাকে এবং অন্য দিক থেকে, কিন্তু তাদের যে ত্রিপুরা রাজ্যে যে যারা যুবক যুবতী আছে তারা কিন্তু ইন্ডাস্ট্রির দিকে ইন্টারেস্ট নেই। তাদেরকে ইন্টারেস্ট জাগাতে হবে, যাতে করে তাদেরকে উৎসাহিত করা যায়, যাতে করে শিল্প বিকাশের দিকে তাদের অনুপ্রেরণা যোগানো যায়। তার জন্য আমরা ইদানিং আমরা আলোচনার মাধ্যমে আমরা করেছি যে যুবকদের সচেতন একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সেটা আমরা কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তার এই স্কিমের এই মাধ্যমে যে আমাদের টার্গেট যে প্রতিটি জেলা থেকে কমপক্ষে 100 জন যুবককে সিলেক্ট করা, তাদের সিলেক্ট করে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করে আমাদের বজ্রনগর, আপনারা জানেন
আমাদের যে সবচেয়ে বড় যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটা আমাদের বৌদ্ধ রয়েছে, সেখানে বিভিন্ন আমাদের শিল্পের যে জায়গাগুলো রয়েছে সেখানে তাদেরকে পরিদর্শন করা এবং তাদেরকে আসার জন্য ইনভাইট আমরা করব এবং তাদেরকে আমরা 2 ধাপে সেটাকে করা হবে। যেমন প্রোগ্রাম প্রথম ভাগে তাদেরকে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো পরিদর্শন করানো হবে, তার পাশাপাশি এটার পরে আমরা তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ আমরা করাবো এবং সেখানে আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা থাকবেন, পাশাপাশি যে ব্যাংকের যারা আছেন তারাও থাকবেন এবং অন্যান্য দপ্তরের আমাদের স্কিলের তারাও থাকবেন, যাতে করে তাদেরকে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালের সুযোগ দেওয়া যায় এবং তাদের লোনের ব্যাপারে হোক বিভিন্ন ভাবে তাদেরকে ব্রিফিং দেওয়া, তাদেরকে যাতে করে তাদের যে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ থাকতে পারে এবং সেই বিষয়টি তাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবং তারা যাতে আমাদের ত্রিপুরাকে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে পুরো ত্রিপুরাকে আমরা গড়তে পারি এবং ভারতবর্ষের মধ্যে যাতে করে আমাদের ত্রিপুরাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে চিহ্নিত করতে পারি সেই দিশাতে আমরা কাজ করতে যাচ্ছি এবং মুখ্যমন্ত্রী যে আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। তো ইন্ডাস্ট্রির দিক থেকে আমি এইটুকুই বলবো। পাশাপাশি আমরা যেটা আমাদের স্কিল ডেভেলপমেন্টের পার্ট রয়েছে, তো স্কিল আমরা 5 বছরে আমরা টার্গেট নিয়েছি, আগামী 5 বছরে 1 লক্ষ যুবক যুবতী যে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব, ট্রেনিং করাবো, যাতে করে হতে পারে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন টেকনিশিয়ান, ইন্টারনেট, বিভিন্ন বিষয়ে স্মার্ট সিটি সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদেরকে আমরা ট্রেনিং করাবো, যাতে করে তারা ত্রিপুরা স্টেটে এবং ত্রিপুরা স্টেটের বাইরে অথবা অন্য দেশে গিয়ে যাতে করে তারা কর্মসংস্থান যোগাতে পারে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সেই টার্গেট আমরা নিয়েছি। নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে আমরা 801 জনকে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ট্রেনিং করিয়েছি এবং যেমন রাজমিস্ত্রি, রক মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার সহ অন্যান্য বিভিন্ন যে আমাদের যে শ্রমিকরা রয়েছে তাদেরকে আমরা ট্রেনিং আমরা করিয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইস্যু একটা ছিল লং টাইম যেটা ভ্রু শরণার্থী হিসেবে আমরা জানি, তাদেরকেও যেহেতু আমাদের ত্রিপুরাতে তারা স্থায়ীভাবে থাকবে, তাদেরকেও আত্মনির্ভর করতে হবে, সেটা মাথায় রেখে আমরা অলরেডি 80 জনকে আমরা ট্রেনিং করিয়েছি এবং 40 জনের ট্রেনিং করানো হচ্ছে। তার পাশাপাশি যারা পুনর্বাসন প্রাপ্ত উত্তর ত্রিপুরা জেলা, ধলা এবং গোমতী জেলাতে যারা রয়েছে সেখানে আমরা 300 জন ট্রেনিং করাবো, আমরা শুরু করব। তার পাশাপাশি যে জলজীবন যে মিশন, যে আমাদের জল জীবন মিশন যে রয়েছে তার মাধ্যমেও কিন্তু আমরা 700 জনকে 400 আমরা সেখানে ট্রেনিং করাবো। তো একটা উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে। সেই লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা আমাদের দপ্তর থেকে আমরা করাচ্ছি। সংকল্প আমাদের ফেজ 2 যেটা, তার মাধ্যমেও আমরা চেষ্টা করছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং যে ঐতিহ্যবাহী দক্ষতার মান উন্নয়ন করে কিভাবে মার্কেটিং করা যায় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রকল্পে ভারত সরকার 8 কোটি টাকার মঞ্জুর দিয়েছে এবং প্রথম কিস্তিতে 1,57,00,000 টাকা বরাদ্দ করেছে এবং আমি আশাবাদী তার মাধ্যমে আমাদের ত্রিপুরার যে যুবক যুবতীরা রয়েছেন, যাদের
ইচ্ছে রয়েছে, কেননা কোনো একটা জিনিস ইচ্ছে ছাড়া, ইচ্ছে শক্তি ছাড়া সেটা সম্ভব হয় না। যারা মন থেকে কাজ করবে এবং ইচ্ছে থাকে ট্রেনিং নেবে, তাদের অবশ্যই তারা সুফল পাবে এবং আমরা চাই তাদেরকে আত্মনির্ভর করতে। তো এই স্কিমের মাধ্যমে অনেকে সুযোগ পাবে। আমাদের আরো একটা স্কিম যেটা রয়েছে, স্কিম বলতে পোর্টাল যেটা রয়েছে NFPS পোর্টাল, তার মাধ্যমে সেখানে রেজিস্টার করা হয়েছে। এখনো পর্যন্ত ৯৯০৬ জনকে সেখানে ক্যান্ডিডেট রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠা যুক্ত হয়েছে ২০৬টি এবং এই পর্যন্ত মোট ৮৬০টি যে NSAP যে পোর্টালে যুক্ত হয়েছে। তো এভাবে যে পোর্টালটা তৈরি করা হয়েছে, যারা আমি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত দরকার। আগে আমরা দেখতাম সেটা অফলাইনের মাধ্যমে বিভিন্ন ভাবে খুব অসুবিধা হতো। আজকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আজকে কোনো যেতে হচ্ছে না, গাড়ি ভাড়ার খরচ হচ্ছে না, সময় অপচয় হচ্ছে না। তার মাধ্যমে আমাদের সরকার চিন্তা করছে খুব অল্প সময়ের মধ্যে ইজিলি যাতে আমাদের কাজগুলো করা যায় এবং আমাদের ত্রিপুরাবাসীরা যারা রয়েছে তাদের যাতে সুযোগ দেওয়া যায়। আমি মনে করি তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো মূল বিষয়টা এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে গ্রো করা এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে যুবক যুবতীদের আত্মনির্ভর করা। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা। এবং যদি আপনারা মনে করেন আরো কিছু রয়েছে যেটা আমাদের যে আপনাদের বলবো, যারা জনজাতি এলাকাতে জনজাতি যে আমাদের যুবক যুবতী যারা রয়েছে তাদেরকেও কিন্তু সহযোগিতা করা দরকার, সেই বিষয়েও আমাদের দপ্তর চিন্তা ভাবনা করেছে। এবং আমরা জনজাতি কল্যাণ দপ্তরের আর্থিক সহযোগিতায় আমরা ITES প্রশিক্ষণ এবং ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বার, ফুড প্রসেসিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে 292 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে করে ওরা আত্মনির্ভর হতে পারে। তো জনজাতিদের জন্য কিন্তু আমাদের সবকা সাথ সবকা বিকাশ আমরা বলে থাকি, তাদেরকেও আমরা বাদ দিতে চাই না। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রত্যেককে সমানভাবে এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা জনজাতিদেরকে গুরুত্ব আমরা দিচ্ছি। যেমন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সেই দপ্তর থেকেও আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং করানো হয়েছে। যেমন এই প্রকল্পে 174 জন দিব্যাঙ্গজনকে ট্রেনিং থেকে শুরু করে ITES ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 240 জন দুস্থ মহিলাকে লাইফ স্কিল ট্রেনিং করা। তো এইসব একটা উদ্দেশ্য আত্মনির্ভর করা। যেমন আগেও বলেছিলাম জল জীবন মিশনের ব্যাপারে, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমেও 340 জনকে ট্রেনিং করানো হয়েছে এবং আমরা চেষ্টা করি যে তাদেরকে কিভাবে আত্মনির্ভরের জন্য বিভিন্ন প্লেসমেন্ট করানোর ব্যবস্থা কিভাবে করা যায় সেই দিকেও আমরা চেষ্টা করি। এবং আমরা টার্গেট নিয়েছি যে প্রতিটি জিপি বিসি থেকে কমপক্ষে 2 জন করে প্রশিক্ষণ দেওয়া। তার পাশাপাশি যে আমাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করি। রিসেন্টলি যেমন আমরা দেখেছি জাপান আমাদের ছেলে মেয়েরা যাবে, তো সেটা একটা বড় বিষয় যে ভালো অনারিয়াম পাবে, সেখানে স্যালারি পাবে। তো সেটাও কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে কিভাবে তাদেরকে
বৈদেশে হোক, আমাদের ভারতবর্ষে হোক, ত্রিপুরাতে হোক, তাদেরকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার, আমাদের দপ্তর কাজ করছে। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল উদ্যোগে রাজ্যে ফার্স্ট ইন্টারন্যাশনাল জব ফেয়ারের রাজ্যে ৩,৩৯৯ প্রার্থী রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এর মধ্যে 284 জন প্রার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে উত্তীর্ণ হয়েছে। তো তাদেরকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সুযোগ আমরা করে দিচ্ছি, যাতে করে তাদেরকে বাইরে, যেমন যেটা আমি বলেছিলাম যে জাপান যেতে হলে ইংলিশ তো অবশ্যই লাগে, তার পাশাপাশি জাপানিজ ভাষাও শিখতে হয়, সেটাও আমরা দিল্লিতে আমরা ট্রেনিং করাই। তো এভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তো একটাই লক্ষ্য যে আত্মনির্ভর করা, সেই আত্মনির্ভর করার জন্য আমাদের দপ্তর চেষ্টা করে যাচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, যারা আমাদের ত্রিপুরাবাসী রয়েছে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন, সমস্ত মিডিয়া বন্ধুদের বলবো যে আমাদের দপ্তরের সঙ্গে যদি কোনো জায়গাতে কনফিউজ থাকে, কোনো কেউ লোন নেবে অথবা কেউ ইন্ডাস্ট্রি করতে চায়, তো যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমাদের সিস্টেমের মধ্যে থেকে আমরা সহযোগিতা করব। তো আমার সঙ্গে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে ডাইরেক্টররা ওনারা রয়েছেন, তো তার জন্য অসুবিধা হবে না। ধন্যবাদ আপনাদেরকে। একটা বিষয় বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং ত্রিপুরার জন্য ট্রানজিট এবং ট্রানজিট শিক্ষায় রুলের কথা বলা হয়েছে, 4টি রুলের কথা বলা হয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার সাথে। এগুলি কবে থেকে চালু করার প্রস্তাব রয়েছে বা এগুলি কোন পর্যায়ে রয়েছে? এটা তো নোটিফিকেশন হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এপ্রিল মাসে, এটা অলরেডি রোড আছে। the notification main intent ये আছে কি এটা রোড ট্রান্সপোর্ট অফ গুডস টু ইন্ডিয়া এন্ড ফ্রম ইন্ডিয়া এটা ইউজ করতে পারে, এটা অলরেডি এপ্রিল থেকে শুরু হয়েছে। the intention of saying this in the media in the press conference is that इसको हमें और पब्लिसाइज करने के लिए, क्योंकि ये ऑलरेडी प्रोटोकॉल रूट पहले ही था। ये रूट अभी गवर्नमेंट बांग्लादेश ने नोटिफाई भी किया है, उसके लिए कितना चार्जेस होगा उन्होंने वो भी नोटिफाई किया है। तो अभी यहाँ पे हमारे जितने भी ट्रेडर्स हैं, ये अपॉर्चुनिटी हम यूज करके त्रिपुरा से आइदर फ्रॉम अखौरा नहीं तो श्रीमंतपुर से हम चोटाग्राम नहीं तो मोंगला पोर्ट को हम कैसे इसका रूट जो है उसको हम हमारे ट्रेड के लिए कैसे यूज कर सकते हैं, वो हमें देखना चाहिए। ये रोड यूज हो रहा है क्या? They have just started using the roads, इसलिए हमने इंडिया बांग्लादेश जो चैम्बर ऑफ कॉमर्स है, उनके इंपोर्ट एक्सपोर्ट एसोसिएशन जो है, इनको हमने अवेयरनेस किया है, बट बहुत सारा पोटेंशियल है, उतना पोटेंशियल यूज नहीं हो रहा है। इट विल स्टार्ट। मैम আরেকটা বলেছিলাম তো শুরুতে যে ইউনিটি মল, এটা কবে নাগাদ কাজটা শুরু হবে? আর যেটা ব্যাম্বো পার্ক যেটা বলেছেন নতুনটিতে, ওটার কাজ কবে নাগাদ শুরু যেটা আমি বলছিলাম, ঊনকোটি ডিস্ট্রিক্টে যেটা হবে সেটা অলরেডি আমরা চেষ্টা করছি, ফাইল আমার কাছে এসেছে, অতি সত্বর সেটাকে টেন্ডার করা অথবা যে সিস্টেম রয়েছে সেটা চালু হয়ে যাবে। এবং আমরা যে ইউনিটি মল যেটা রয়েছে সেটা বারবার সিস্টেমটা, একবার যে একটা বিল্ডিং তৈরি করতে হলে যদি সিস্টেম সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে লং টাইম সেটা লাস্টিং করবে না, অথবা সিস্টেমেটিক যদি না হয় তো ইউজ করা যাবে না। তার জন্য আমরা বারবার সেটাকে কিভাবে প্রজেক্ট করলে কিভাবে হবে সেটাকে বারবার, যেমন আজকেও মিটিং ছিল, গতকালকেও ডিসকাশন ছিল, পরশুদিনও ছিল, তো অলরেডি আমাদের প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে। তো অতি সত্তর যখনই হবে, আমি আশা করি এই আমাদের 25 জানুয়ারিতে শুরু হওয়ার কথা। তো আমরা চেষ্টা করছি সেই মলটাকে 1-2 বছরের মধ্যে সেটাকে কমপ্লিট করা। তো সেটা কমপ্লিট হয়ে গেলে আমি আশা করি আপনাদের প্রত্যেকে আমরা ত্রিপুরা রাজ্যের জন্য ভালো হবে, অনেকে সেটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং ইকোনমিক্যালি আমাদের গ্রো হবে। ধন্যবাদ। 32,728 আমাদের রেজিস্টার্ড ইউনিট আছে, তার মধ্যে রানিং কি সবগুলো আছে না কতটা আছে? ये 32,728 है, ये हमारा उद्यम पोर्टल में जो रजिस्ट्रेशन हुआ है, ये उद्यम पोर्टल तो रिसेंटली गवर्नमेंट ऑफ इंडिया ने शुरू किया है, उसके बाद ही ये रजिस्ट्रेशन हुआ है। तो मोटा मोटी सब चल रहा है, बट हाउएवर हम अभी एक सर्वे कर रहे हैं पूरा त्रिपुरा में, मतलब
2028 इसके अलावा भी बहुत सारे यूनिट्स हैं जो रजिस्टर नहीं हुए हैं, उनका भी हमें इंफॉर्मेशन मिलेगा। प्रॉब्ली नेक्स्ट प्रेस कॉन्फ्रेंस तक हम लोग उस डेटा से रेडी रहेंगे। রাজ্যে বর্তমানে কটা সীমান্ত হাট রয়েছে এবং কটা চালু অবস্থায় রয়েছে, বা যদি চালু অবস্থায় না থাকে কবে থেকে এগুলো চালু হবে, কি পরিকল্পনা রয়েছে? আমাদের ত্রিপুরাতে দুটো চালু হয়ে আছে অলরেডি, এবং আমাদের দুটো কাজ চলছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 9টি আমরা প্রস্তাব দিয়েছি। সেটা শুধুমাত্র আমাদের দেশের অনুমোদন হবে না, সেটা বাংলাদেশের সঙ্গে দুই দেশেরই অনুমোদন থাকতে হবে, তবে সেটা সম্ভব হবে। তবে আমরা ট্রাই করছি যাতে আরো বর্ডার হাট করা যায়, আমাদের যাতে ইকোনমি গ্রো করা যায়, এবং আমাদের যাতে ত্রিপুরাকে উন্নত করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আরো 9টি আমরা পাঠিয়েছি। এখন শুধু সাবরুম এটাই খোলা আছে, বাকিটা তো বন্ধ আছে। না, আমাদের যে এখানে কমলাসাগর রয়েছে সেখানে কিছু একটা ছিল, সেটা কাজ মোটামুটি সেটা হয়ে গেছে, সেটাও চালুর পর্যায়ে এখন বর্তমানে আছে। এটা কিছু রিপেয়ার মেইনটেনেন্স হইতাছে, এটা হওয়ার পরেই এটা শুরু হয়। কমলপুর আর ধর্মনগরের সেটা কাজ চলছে। আমাদের জুট মিল ডেভেলপমেন্টে কোনো প্ল্যান আছে কি, যেহেতু ওই জায়গাতে আপনারা ইউনিটি বহন করছেন, জুট মিলকে নিয়ে আরো কিছু করার সম্পর্কে? বর্তমানে আমরা কেননা আমাদের মেনলি আমরা দেখেছি এই জায়গাটা খালি পড়ে আছে, তার জন্য কেননা আমরা লং টাইম দেখেছি যখন থেকে যে জুট মিল চালু হয়েছিল সেই তখন থেকে কোনো প্রফিট হচ্ছে না, লসে চলছে। তো তার জন্য আমরা চিন্তা করেছি, আলোচনা করেছি কিভাবে সেটাকে গ্রো করা যায়। আমাদের বিভিন্ন সরকারি স্টাফ রয়েছে, এবং যে আমাদের তাদের যে স্যালারি রয়েছে, সেই দিক থেকে চিন্তা করলে আমাদের অনেক লস চলছে। তো তার জন্য আমরা কি করেছি যে সেই জায়গাতে আমরা ইউনিটি মল করছি, এবং আমি মনে করি জুট মিলের চেয়েও সেটা আমাদের প্রফিট হবে ইউনিটি মলটা, এবং ভবিষ্যতে আমরা আগামীতে আরো কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করছি, এবং সেটা আমরা সকলে মিলে এবং আগামীতে আমরা ডিসকাশন করব, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে আমরা ডিসকাশন করব যে জিনিসটাতে আমাদের লাভ হবে, ত্রিপুরা জনগণের লাভ হবে, সেটাই আমরা অবশ্যই করব। এবং আপনাদেরও যদি কোনো ধরনের পরামর্শ থাকে, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যারাই দেখছেন যদি মনে করেন ওনাদের কোনো সাজেশন রয়েছে, আমরা সেটাও বিবেচনা করে যদি ভালো হয় তাহলে সেটাও আমরা গ্রহণ করব। ধন্যবাদ। গত লাস্ট ইয়ারে এডিবি থেকে এশিয়ান ডেভেলপমেন্ট থেকে শিল্প দপ্তরকে কত টাকা আপনারা সাহায্য করেছেন? एडीबी का जो मैम ने बताया था मिनिस्टर मैडम ने 1200 करोड़ का प्रोजेक्ट हमारा सैंक्शन हुआ है। तो ये प्रोजेक्ट फाइनेंस फंड रिलीज करने से पहले हमें डीपीआर सबमिशन करना पड़ता है। इसके लिए अगेन प्रोजेक्ट रेडीनेस फाइनेंस बोल के अगेन गवर्नमेंट ऑफ इंडिया के थ्रू एडीबी के थ्रू हमें 20 करोड़ मिला है। उससे डीपीआर प्रिपरेशन और फीजिबिलिटी स्टडीज हम ये कर रहे हैं। तो इसका ऑलरेडी सबमिशन हो गया है। अनदर 1.5 मंथ में रिमेनिंग अमाउंट विल बी रिलीज। শিল্প বাণিজ্য দপ্তরে তো অনেকগুলো প্রকল্প রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প রয়েছে, আইটিআই প্রকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিষয় হচ্ছে ম্যান পাওয়ার। এখনো পর্যন্ত আপনাদের ম্যান পাওয়ারের অবস্থা কি, আর গত 5 বছর আপনারা কতটা রিক্রুটমেন্ট করতে পেরেছেন, বা কোনো প্রসেসে আছে কিনা যদি একটু কাইন্ডলি বলুন। इंडस्ट्री दफ्तर में हम आईटीआई में कुछ इंस्ट्रक्टर्स को हमने लिया है, एंड ऑल्सो अदर प्रोसेस इज ऑल्सो देयर। आपने तो सही बोला कि बहुत सारा गैप्स है, उसका एनालिसिस हुआ है, तो हम उसका अभी रिक्रूटमेंट रूल्स फ्रेम कर चुके हैं। शॉर्टली हमारे यहाँ पे रिक्रूटमेंट भी होगा, बोथ इन आईटीआई एज वेल एज इंडस्ट्री डिपार्टमेंट। আমাদের স্কিল ডেভেলপমেন্টে মূলত পিএমইউ কাজ করে, এখানে 11 জন পিএমইউ যুক্ত আছেন, আর ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে ডেপুটেশনে 4 জন আছেন, ওরা কাজ করছেন, এবং আমরা একটা দ্রুত প্লেস করেছি যে মানে ভাবে আরো কিছু নেওয়ার ব্যবস্থা হয়েছে। আরো কিছু আছে? ধন্যবাদ।
এরা এত মিথ্যে কথা বলে না, এদের রেফারেন্স টানতে আমার লজ্জা লাগে। পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। আরে ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। কোথায় কথা তো সব থেকে বেশি হতো সোনামুড়া আর বক্সনগরের সাইডে। আমিও তো ছিলাম, আমিও তো মন্ত্রী হতে পারিনি, আমাদের যোগ্যতা কম ছিল না। পাল্টে যেতে পারে, কিছু বিধায়করা চলে যাবেন, এমন একটা বক্তব্য থাকে। নানান তরফ থেকে নানান বক্তব্য থাকে এবং সেই বক্তব্যগুলো স্পষ্টীকরণ করতে আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যা আপনাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা রাজ্যের নেতৃত্বরা রয়েছেন, যারা ফেস আছেন, তাদের সাথে আমরা আলোচনায় থাকার চেষ্টা করি এবং তাদের কি মতামত রয়েছে বিষয়গুলোকে কেন্দ্র করে এবং বিভিন্ন তরফ থেকে অভিযোগগুলি উঠে আসে তা খোলাসা করার জন্য আমরা প্রতিনিয়ত থাকি। আজ আমাদের স্টুডিওতে আমরা ইতিমধ্যে পেয়েছি একজন পরিচিত চেহারা, আপনার প্রত্যেকেরই পরিচিত, অর্থাৎ বরজলা বিধানসভা কেন্দ্রের যিনি প্রাক্তন বিধায়ক রয়েছেন ডক্টর দিলীপ স্যার। স্যার, প্রথমে আপনাকে যে বিষয়টা প্রথমে জানতে চাই, 2023 বিধানসভা নির্বাচন আমরা উৎসবের মেজাজে অনুষ্ঠিত হতে দেখি। 2023 নির্বাচনের পর রাজ্যের বুকে আরো পূর্বের 5 বছরের সরকার বিজেপি 50 জোট সরকার আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসছে। 2023 পর বা জয়ত হওয়ার পর আজ প্রায় 5 মাস মাথায় রয়েছে, কেমন ভাবে দেখছেন বিজেপি সরকার শাসনকালকে? ভালো, এবং আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত পরিশ্রম করেন এবং আমাদের সরকারের নীতি নির্ধারণ আছে, যা প্রজেক্ট আছে সেই অনুযায়ী একটা সুষ্ঠুভাবে সুস্থভাবে একটা কাজ করার একটা প্রয়াস উনি চালিয়ে যাচ্ছে এবং সাথে সাথে মন্ত্রিসভাকেও সেই দিকে নিয়ে যান। স্যার, আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে এই এলাকা যিনি বিধায়ক বর্তমানে অর্থাৎ সিপিআইএম যিনি জয়ী প্রার্থী রয়েছে সুদীপ সরকার এসেছিলেন এবং উনি বলেন যে গত 5 বছরে এই এলাকায় নাকি একটু উন্নয়নমূলক কাজ হয়নি এবং তিনি আপনাকে চ্যালেঞ্জই দিয়েছেন আপনি যে একটা উন্নয়নমূলক কাজ ওনাকে দেখাবেন। এই কথাটা বাকি স্টুডিওতে এসে বলছে, ও বাড়ি যেখানে লগাবো ওখানে গিয়ে বলবো এরা অন্ধ, না হলে ওদের জাতি বা প্রফেশন যেটা আছে, যেটা আছে, ওরা এমন হিংসা পরায়ণ এবং ওরা ইচ্ছাকৃত দেখে না। নাহলে লঙ্কামুড়া আমাকে বলে যে আমি লঙ্কামুড়া রেলে একটা মধ্যে 26টা রাজ করেছি। এখনো যে রাজগুলো দেখা যায় যে লঙ্কামুড়া স্কুল থেকে শুরু করে ওইখানে লঙ্কামুড়া যেটা শ্মশান ছিল, এখানে 1 নম্বর ওয়ার্ডে একটা শ্মশান ছিল, বহু বছর ধরে এই রাস্তা এইটা শুরু করে একটা যেটা বসিয়েছি, যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সে কোথাও হয়নি। এটা পশ্চিম ভুবন 80 কোটি টাকা খরচা করেছে, তাতে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের প্রায় 5,500 বাড়িতে একদম বিশুদ্ধ পানীয় জল পৌঁছে এবং প্রায় 50,000 লোক সেখানে বেনিফিটেড হবে। ও বাড়ি যেখানটা 23 নম্বর ওয়ার্ডে 23 নম্বর বুথের কাছাকাছি, যেটা হয়তো আমার জানা নেই কেউ করেছে কিনা, 23 নম্বর এখানে একটা ভূমি কলোনি আছে। এয়ারকে যখন সাজানো হয় তখন কিছু এখানকে সরিয়ে ওই দিকে দেওয়া ছিল। ওখানে প্রায় 250 খানের মতো জায়গা আছে, কাটাতার ভেতরে আমাদের জায়গা। ওখানকার কৃষকরা সারা বছর জল পায় না, চাষ করতে পারে না। ওখানে ইন্ডিয়ান ল্যান্ড কাটাতারের বেড়ার ভিতরে এখানে একটা ডিপ টিউবওয়েল বসিয়ে বাংলাদেশের যে আমাদের জায়গা আছে ওখানে জল যাতে দেওয়া যায় কৃষিতে, সেই পাইপলাইন আমি বসিয়ে দিয়েছি। এটা যদি না দেখে তাহলে এর যা স্বভাব আর ওদের যা স্বভাব, ও আমি তো জানি না ফেস ফেস ওরা বসে না, তো এসেছে। যাই হোক, লঙ্কামুড়া গিয়ে ওকে দেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি লঙ্কামুড়া বাজারে দাঁড়িয়ে এই কথাটা বলুক যদি হিম্মত থাকে। সম্পূর্ণ মিথ্যা, এরা অন্ধ, আর নাইলে এত মোটিভেট ওদের যে রাজনৈতিক ধরন, সেই জন্য ওরা কথাবার্তা বলে। এবং এই যে স্বভাব এবং চরিত্রদের, এই জন্য ওরা ভারতবর্ষ থেকে বেড়ে যাচ্ছে। ত্রিপুরাতে আগামী দিন আসছে, ওরা আরো কমে যাবে। মানুষ এদের মিথ্যা কথা শুনতে শুনতে অভ্যস্ত। আমাদের একটাই জিনিস হচ্ছে, আমরা ভুলটা স্বীকার করতে পারি আর আমরা মিথ্যা কথা বলি না। মানুষ যেটা করতে পারে ততটুকুই বলি, এবং আমি করেছি যথেষ্ট বেশি। আমি আজকে আমার গাড়িতে আছে, আমি দিতে পারি, আমার লিফলেট আছে, দেখে আপনারা দেখে নেবেন। সময় পেলে এটাকে আপনারা প্রচার করেন কি করেছি। এই যে এখানে চিনায়নি শশাটা,
ওটাতে কিন্তু এখন পর্যন্ত কোনো ইলেকট্রিক্যাল ফার্নেস বলেনি, কিন্তু ওইটাকে আমাদের রেডি এসে গেছে শুধু ইলেকট্রিক ফার্নেস যেটা, সেটার জন্য 17 লক্ষ টাকা লাগে। এটা অলরেডি টেন্ডার দেওয়া হয়েছে, কিন্তু ওই সিস্টেম করতে গিয়ে যারা টেন্ডার করে তাদের অনেকে নেই, কেউ শিগগির বসেছে। আর রাস্তাঘাটের কথা তো বলেই মানে এমন রাস্তা যে 40-50 বছর যে রাস্তা হয়নি সেই সব রাস্তা, কাজেই এইসব কথার কোনো দাম নেই। আর বাই চান্স ও জিতেছে, ঠিক আছে। স্যার আমরা দেখতে পাই যে বিষয়টা আপনি বললেন যে আমরা দেখেছি এই যে গত 5 বছর আপনি 4 বোর্ড বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলেন, এবং আমরা দেখাই যে সেখানে 5 বছর বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছেন, আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। জনগণ আপনাকে এই 2023 বিধানসভা নির্বাচনের পর কেন নেয়নি সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে গিয়েছে। যে আপনার তরফ থেকে জানতে চাইবো যে কি কারণ ছিল যেখানে আপনি বা আপনার এই ধরনের ফল উঠিয়েছে, এই ধরনের ফল কি আপনি আশা করেছিলেন? না, একটা জিনিস, এটা একটা পরীক্ষা, তো অনেক সময় দেখা যায় পরীক্ষা প্রিপারেশন ঠিক হতে পারে। আমি তো পলিটিক্যাল ব্যাপারটার মধ্যে বিশেষ করে যে সিস্টেম পলিটিক্স যেটা, এই ব্যাপারে আমি মেডিকেল কলেজের টিচার ছিও, যে আমি দীর্ঘদিন ডাক্তারি করেছি, কিন্তু পলিটিক্স যেভাবে মানে করা হচ্ছে সেটা আমি অভ্যস্ত ছিলাম না, কাস্টমড না। তো যাই হোক, আমাদের পার্টি শুধু ব্যক্তি প্রজেক্ট করে না, আমরা সবসময় বলি যে আমাদের প্রতীকের পদ্মফুল যেই আসতে পারে। এখানে আমারও ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা ছিল সেটা, প্লাস আমাদের প্রিপারেশনটা ভালো ছিল না। আমি কেস টু কেস বলবো, সেক্ষেত্রে আমি আমারটাই বলবো, প্রিপারেশনটা ভালো ছিল না, অনেক ফ্যাক্টর আছে। তাই জন্য আমাদের দল আপনারা দেখেন প্রায় একটা এনকোয়ারি টিম করেছে, সবাইকে ডেকেছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এতে কিছু তথ্য উঠেছে, এবং এই সিটটা হার মতো কোনো কারণ ছিল না। এবং আরেকটা যে জানি যে এখানে সিএম জানতো যে ওরা যেতে পারবে না, যেখানে কিন্তু 1-1 ফাইট হয়েছে, দুটো সিটে 1-1 ফাইট হয়ে, কারণ ওরা জান যে ওই ক্যান্ডিডেট বা ওখানে কেউ জিততে পারবে, যার জন্য সিএম এবং বিজেপির ডাইরেক্ট ফাইট হয়েছে। এখানে কিছু ভোট কংগ্রেসের থেকে গেছে, এক রেজাল্ট আপনারা দেখেন। আমরা অনেক রকম অসুবিধা ছিল আমার ক্ষেত্রে, এখানে আমি পেয়েছি 19,700 ভোট, একটা ভোট কিন্তু নোটে পড়েছে, এবং বেশিরভাগ নোটা ভোট কিন্তু বিজেপির বিপক্ষে গেছে। এখন আপনি এখানে যদি যোগ করেন, আর টোটাল ডিফারেন্স হচ্ছে 1700 ভোটের ডিফারেন্স ছিল। আমাদের ইয়েতে এই 2016 সালে যখন বাই ইলেকশনটা হয়, সেখানে কিন্তু আমাদের বলল 12,000-12,000-এর মতো। এবার তিমাদি যখন ইয়েতে দাঁড়ালেন, সবাই ইলেকশনে জিতেন, তখনই পেয়েছিলেন 19,200 ভোট, আর আমি পেয়েছি 19,700 ভোট। এবং এটা হচ্ছে আমি বলবো যে তাদের স্থায়ী এবং পার্মানেন্ট, এটা আমার ভোট। আরো যেটা হয়েছে, এই একবার প্রত্যেকটা ইলেকশন হয়েছে, যে ইলেকশনের বিরোধী একটা কমপ্লেন করেনি, তাতে আমরা আমাদের যে ইলেকশন লোকে দেখে, আমরা যেহেতু এই সিস্টেম বিশ্বাস করি, হ্যাঁ আমি হেরেছি, কিন্তু আমি বলবো যে এই লোকগুলো আমাকে যে সমর্থন করেছে 19,700 ভোট, এই 19,700 ভোট এই লোকগুলোর আমি ঋণী, যার জন্য আমি ইলেকশনের আগে কাজটা করতে পারিনি। এখন প্রতিদিন আমি মাঠের মধ্যে থাকি, এবং আমি ওই পশ্চিমবঙ্গের একটা ইউপি আছে, প্রত্যেক বুধবার আমি গাইনোকোলজিস্ট হিসেবে পেশেন্ট দেখছি। আমার একটা জায়গা ওখানে, এখানে চেম্বার করবো, আর এখানে আমি ভলান্টিয়ার সার্ভিস দেবো, একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করার প্ল্যান আছে। সুতরাং হার্ট জিরো আমি জিতবো, মানুষ আমাকে দিয়েছে, অনেক মাল্টিফ্যাক্টর ছিল এখানে এই পরাজয়ের পিছনে। ভিতর থেকে যে আমি 19,700 ভোট পেয়েছি, এটা আমাদের পার্টির যে সিনিয়র ওয়ার্কার তাদের কাজ, ডেভেলপমেন্ট যেটুকু হয়েছে, এবং মানুষ আমার প্রতি যে আস্থাটা রেখেছে তারই প্রতি। আমরা দেখতে পাই এছাড়াও একটি উদ্যোগ তিনি বলেন, বা তিনি একটা বিষয় তুলে ধরেছিলেন, অর্থাৎ এলাকার বিধায়ক সরকার বলেন যে এই এয়ারপোর্টটি বনে হয়েছে, সেই এয়ারপোর্ট জায়গায় আপনি কিছুক্ষণ পরে একটু বলেছিলেন যে সে জায়গায় কিছু একটা বস্তি ছিল, বস্তি এলাকা ছিল, এবং সেখানে সংখ্যা লোকের বসবাস ছিল, এবং তাকে এয়ারপোর্টের জায়গায় যখন তাকে উঠিয়ে দেওয়া, সেখান থেকে ভূমিহীন করা হয়, তাদের পরবর্তীতে তাদের থাকার জন্য নাকি ব্যবস্থা দেওয়া হয়নি, আর আপনি নাকি সেই সব বিধায়ক ছিলেন,
সীমাতা উচিত। এদের উৎখাত কারা করেছিল? সিপি করেছিল। শুধু তাই নয়, ওইখানে ওদের টাকা পয়সা যে দেওয়ার কথা, টাকা পয়সাগুলো ওরা দিয়েছে। আমি যখন গেলাম, আপনারা যখন যাতায়াত করেন, দেখুন এয়ারপোর্টের দিকে যেটা রাস্তা, ওরা এয়ারপোর্টের ভিতর দিয়ে আসাও করতো। আর আমি পরে গেছি এখানটার মধ্যে, এই ভূমি কলোনিটার নাম আলো কি করে, ওইখানে 3টা বাজার সেট আছে। দেখবেন যে একদম কাঁটাতারের পাশাপাশি গিয়ে 3টা বাজার সেবা নিয়েছে, এটার মধ্যে লোক বসে না আজ পর্যন্ত, এবং গোটা বড় জুড়ে এমন জায়গায় ওরা করে সেখানে বাজার হওয়ার সম্ভাবনা নেই। এই যে লগ্র স্কুলের পাশে এখানে একটা জায়গা আছে, 8টা স্টল বানিয়েছিল। 8টা স্টল বানিয়েছিল বেকার দেওয়ার জন্য। কিন্তু তখন জিতেন দাউদে ছিলেন, প্রফুল্লজিৎ সিনহাকে উদ্বোধন করেছিলেন। কিন্তু আমি যখন এটা নামলাম, এটার মধ্যে আমরা ট্রেস আমরা যে এটা কাজ করেছে, ওই ঘুরতে ঘুরতে পশ্চিম জেলা পরিষদ থেকে 8 জাস্তে খুঁজতে দেখা গেল মৌখিক ভাবে লোক এখন যে 8টা স্টল নিয়ে 70 লক্ষ টাকা মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট হয়েছে। আমি একটা বেকার দিতে পারিনি। এই জন্য বলছি, দেখবেন এয়ারপোর্টের পাশ দিয়ে যে আপনারা যাতায়াত করেন, এই রাস্তা ছিল আগে কখনো? দেখুন তো কত রাস্তা বানিয়েছে। এবং ওখানকার লোকদের মধ্যে ক্ষেতের জমিতে যে জল লঙ্কা মোড়াটা, কিন্তু এটা সম্পূর্ণ ভিলেজ। ওখানে ভিতরে গেলেন অনঙ্গনর একটা নাম দেওয়া আছে, পঞ্চায়েতের মধ্যে এটা ওরা নিয়ে আরবানের মধ্যে নিয়েছে। এই লোকগুলো থেকে দরিদ্রত লোকের মধ্যে এটা ওইখানে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওই লোকগুলোর আর্থিক চিন্তা করে একটা ব্লকে সুবিধা পাওয়া যায়, ওইখানকার লোকদের সেই সুবিধা পেয়ে দিয়েছি আমাদের সরকার। এই কৃষকগুলোকে সেইভাবে ওই সাবমার্সিবল ওয়াটার জলে এখন তো সোলার চার্জ হচ্ছে। আরে লোকে জানে বা সব জানে অফিসিয়ালি ইজ দ্য এমএলএ, কিন্তু বাই প্র্যাকটিক্যালি সবাই ডক্টর দিলীপ দা এমএলএ, এবং আমার কাছে লোকে সে আসে, আমি সব কাজ তাদের প্রতিদিন আমার বাড়িতে দেখবেন। এর সাথে এরা মিথ্যেবাদী। আমার মনে হয় এখানে এসে এইসব বলে এগুলো দিয়ে হালানি পাওয়া যায়, কাজ করতে হবে, মিথ্যে কথা কিচ্ছু হবে না। এই যে বিষয় তিনি বলেছেন কতটুকু সত্যতা রয়েছে? একদম মিথ্যা কথা। গেলে দেখতে আমার সাথে যদি যেতে চান আপনারা গিয়ে দেখেন কি, হ্যাঁ ওখানে রাস্তাঘাটটা কিচ্ছু নেই। এই জন্য বলছি যে লঙ্কা মুড়া লেগেছে, ওখানে আমরা জল দিচ্ছি। ভূমি কলোনি একটা আছে, আমি তাকে বাংলাদেশ মানে পাঠিয়ে, যেখানে ডিপ টিউবওয়েল লাগলে আমি সেটা বসিয়েছি, এবং মানুষ অসম্ভব দরিদ্র, আমি তাদেরকে সব সুবিধা, কিষাণ ভাতা বা অন্য ভাতা থেকে যেখানে যখন যেভাবে সাহায্য দেওয়া তা দেওয়া হচ্ছে। আর এই যে কুকর্মটা তাদের সৃষ্টি, কারণ তখন এয়ারপোর্টের ভিতর দিয়ে যখন রাস্তা এলো, আমি প্রথম দিকে দুর্বত আমি রাস্তায় করা যায় না, এখানে মানুষের রাস্তা নেই, ওই লোকদের তৈরি করছে যাতে রাস্তা না করে। কিন্তু তারপরে তাদের সাথে বুঝিয়ে এত চওড়া রাস্তা দেখেন। আপনারা আমার তখন পরিবহন ছিলেন রঞ্জিত সিং, ওরা চিফ সেক্রেটারির দিকে শুরু করে সবাই আমাকে বলে চার্জ দেব না। ওরা 10 ফিট টপ ব্যাকটপ, 10 ফিট যদি ব্যাকটপের রাস্তা করে তাহলে 2টো গাড়ি ক্রস করতে পারবে। আমি এখানে দিয়েছি, পরে এখন দেখবেন কত 2টো গাড়ি ট্রাক যাতায়াত করতে পারবে, যেখানে বিএফ এর একটা পয়েন্ট আছে। কত সুন্দর রাস্তা হয়েছে। এরা অন্ধত্ব, এরা দেখে নিচ্ছে বলে এইসব কথা পারে। এগুলো মিথ্যা কথা। আর যা কিছু ওদের পায়ের ফসল আমরা ভুগি। স্যার, দেখতে পাই যে এই 2023 বিধানসভা নির্বাচনের পর আপনার 4 বর্জলা এলাকাটি রয়েছে, সেখানে বর্তমানে সিপিআইএম বিধায়ক রয়েছেন। আমরা জানতে চাইবো এই 5 মাস যাবত আমরা দেখতে পাই যে নির্বাচনের পূর্বে পরবর্তী সময়ে বিভিন্ন জায়গাতে অভিযোগ রয়েছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতীদের আশঙ্কা, সেই ধরনের ঘটনাগুলো আমরা শুনতেছি। আপনার এলাকার পরিবেশ কেমন আছে? না, এই সারা ত্রিপুরায় সৃষ্টি করেছে যে একটু আগে আমি রমেশই তো রমেশের সাথে কথা বলে যেটা শুনলাম, আর ওদের যতগুলো দুষ্কৃতি আছে সব দুষ্কৃতি আমাদের দলের মধ্যে দিয়েছে, এবং এই দুষ্কৃতিগুলো সিপিএম এর দুষ্কৃতিগুলো এরাই ওদের বাড়িগুলো নষ্ট করছে, আক্রমণ করছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স ফর করাপশন, এদের অনেকে এলে ঢুকবে। আমরা মানে সব দেখেছি আছে, গোলমাল যে নাই নয়। আমরা হঠাৎ করে মানে বর্জলাটা এই সারা ত্রিপুরার মধ্যে বা আলাদা হয়ে যাবে, একদম শুদ্ধ হয়ে যাবে এরকম নয়। শুদ্ধ লোক আমাদের মধ্যে বেনজলের ঢুকে পড়েছে, আমরা তা দেখছি, আমরা আমলাচ্ছি, এবং আমরা যখন বুঝতে পারবো তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেবো। স্যার, আমরা জানতে
অনেকদিন ধরে চেষ্টা করছি এবং এইটার মধ্যে ওই মাঝখানে দিক করে গেছে একটা রাস্তা থেকে একটা হাতি ভাড়া দিয়ে রাস্তাটা যেটা আছে আমি এসে 29 লক্ষ টাকা খরচ করে করেছি, কিন্তু দেখা গেল গত হয়ে গেছিল। পিডব্লিউর সাথে কথা বলা, এটা মোহনপুর ডিভিশনে এটারও কাজকর্ম চলছে বারবার। কিছু কিছু রাস্তা আছে যেগুলো কন্ট্রাক্টর কাজ নিয়ে আবার ছেড়ে দেয়, অনেক টেন্ডার ব্যাপারটা আছে, অনেকগুলো রাস্তা আছে। তারপরে বালাবস্তির মধ্যে কালভার্টের আমাদের হাতে ছিল, তারপরে মাঝখানে এসেছে, ওইটুকু মাঝে ফেস প্রেজেন্টেশন করেছে। এর ও এখনো কিছু কাজ করেনি, বলুন ওকে বলুন আপনারা কি কি কাজ করেছে। আমরা যদি বলি বর্তমান যিনি বিধায়ক রয়েছেন শুধু সরকার, তিনি একজন 10,330 শিক্ষক ছিলেন এবং তিনি যে বইটি বলেন যে 10,330 যদি সিপিআই সেখানে সরকার এত, তবে 10,300 শিক্ষকদের আজ ভালো দিন আসতো এবং বিজেপি সরকার তাদেরকে একটি কালো দিন দেখিয়েছে। এই বিষয়ে আপনি কি? আরে ও যত পাপ তো ওদের, তো এই পাপ তো ওদেরই তো সৃষ্টি। যখন ওদের আমি যেটুকু জানিয়ে কি শুধু 45 দিনের টাকা বাঁচাতে গিয়ে, যেমন 2010 সালের কতদের চাকরি যদি ছুটির আগে চাকরিটা দিয়ে দিত তারা সবাই ঢুকে যেত। তো এই যে একে যে সৃষ্টি করে এইভাবে যাদের যোগ্যতা যাদের নাইদের দিল কেন? আর ওদের বড় লিডার বললেন তো পাশে আছি, কোন পাশে থেকে ছুটে চলে গেল কেন? এগুলো করে না। আমাদের সরকার চেষ্টা করে বিভিন্ন এই যে শিক্ষার যে চেঞ্জ হয়েছে সেখানে ওদেরকে কোয়ালিফাই করার বন্দোবস্ত হচ্ছে, তাদের যে অনেকে জিআইটি সেটা কোয়ালিফাই করেছে, নাম্বারটা 10,323 আমরা সেটা বলি বলে এটা নাম্বার কমে 8,000-এর চলে এসছে। আমরা ফেস বাই তাদের যোগ্যতা অনুযায়ী ওরা কম্পিটিশন করে ঢুকে যাবে। ওদের আপের বোঝা আমাদের, ওদের তো ওষুধ সবসময়, ওদের সবসময় এই স্বভাব। ওরা ভারতবর্ষে কিছু বিশ্বাস করা, ভারতবর্ষে মানা, ওদের যা কিছু হয়েছে তাহলে মিডিয়া হবে বা কোথাও হবে, ওখানে যদি কিছু মিছিল করে, আমাদের এখানে যখন তখন মিছিল যায় না। আর ওরা তো দেশীয় কোনো প্রোডাক্টই না, ওরা বিদেশি প্রোডাক্ট। আস্তে আর যেহেতু আমাদের আমরা যাবো যে লোকাল ফর লোকাল, মানুষ বুঝে গেছে আমাদের যে ভোকাল ফর লোকালে আস্তে আস্তে ওরা চলে যাবে, এদের কোনো থাকবে না। স্যার, একটি ইলেকশন রয়েছে, আমরা বলি যে যারা বিরোধী ভরা রয়েছে তাদের ইলেকশনটি হচ্ছে এমন কিছু খাস জায়গা রয়েছে, যে জায়গাগুলি এলাকার যে 4 বর্জলা এলাকার এমন কিছু খাস জায়গা রয়েছে যা কোন একটি দলের যুব নেতা তা দখল করে নিচ্ছে এবং চোরাচালানি করছে। বিষয়ে আপনি কি বলবেন? আমি কি বলবো, আমাদের ভাগ্য 25 বছরের একটা সরকার পেয়েছি, ওরা তো কোনো ডেভেলপ কিছু করেনি। তো আজকে আমার সরকার বা মোদী যে কথাটা বলছেন, আমরা বলছি সেলফ রিলায়েন্ট, সেলফ রেসপেক্ট। আমরা বলছি যে চাকরি না আছে, চাকরি যাতে গিভার জব। ওরা কি করেছে 25 বছরের আগে, 10 বছর, 35 বছর আমাকে বলেন ত্রিপুরাকে 35 বছর এমন একটা ইন্ডাস্ট্রি বা কিছু হতে পেরেছে? আমাদের যা কর জিনিস ছিল, সেই আমাদের যে জুট মিল বলুক বা কিমটিআরটিসি বলুক, সবগুলো ওরা শেষ করে দিয়েছে। আমরা তখন হাবু খাচ্ছি, আস্তে আস্তে বেকার সংখ্যা বাড়ছে। 7 বেকার ওরা দিয়েছিল, এখন এই সংখ্যাটা হচ্ছে 7 লক্ষ হয়েছে। আমাদের যে সমস্ত ছেলের এই যে করেন কিষাণ সম্মান নিধি, যার একটা দিক, যে কিষাণ সম্মান নিধি, এরা ভাবতে ছিল যে একটা কিষাণ এই বছরে 6,000 টাকা ঋণে ডুবে যেত, সব কিছু কিষাণ আমরা সেটা দিচ্ছি। আজ একটা লোকের ঘর ছিল না, আজকে লঙ্কা গিয়ে দেখেন, আমি লঙ্কাতে বলছি, গিয়ে দেখবেন যে একটা বাড়িতে 2 থেকে 3টা করে বিল্ডিং আছে। আমি অনেককে বলেছি যে তোমরা এই কাজ করো, যে মাটির ঘরটি আছে ছবি তুলে রাখো, কাউকে এই ঘরটা ভাঙবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বলতে পারে যে আমরা এইরকম ছিলাম। এত বেশি ঘর, টয়লেট আমাদের তো মানে টয়লেট নাই, এরকম রান্নার গ্যাস যেটা আছে সেটা, জল ওয়াটার, বিদ্যুৎ, এমন সব জায়গার দালালি তোই করেছে। এই যে জায়গা দালালি ওদের কাছে ছিল, জমি দল এই বিক্রি করা, এটা তো তাদের ইন্ডাস্ট্রি ছিল। তাদের কাছে বেকার সমস্যা, আমাদের এটা ছিল ইন্ডাস্ট্রি। আমরা এখানে চেক করছি, হ্যাঁ সব জায়গায় আমরা সফল একটু বলতে পারি না। আজকে আমাকে একটা পঞ্চায়েতের বানাবো, দিগালিয়া পঞ্চায়েত বানিয়েছি, বিল্ডিং ভেঙে বানিয়েছে জায়গায়, কমিউনিটি হল আমরা যেতে হয়, মধ্যভুবন বাড়ি থেকে উৎখাত এখানে বানিয়েছি। আমি ডিসি অফিস বানাবো, আজকে এত বছর হয়েছে ডিসি অফিস এখনো এখানে রামনগর 10 বছরের কাছে থেকে মোহনপুর যেতে লাগতো, 100 টাকা আসা যাওয়া, বর্জলা আলাদা ডিসি হয়েছে, তার 18.5 কোটি জায়গা
ওই রাজ ইন্টারকন্টিনেন্টাল পিছনে রেখে এখানে আমরা করবো, এটা কি বলে? ডেভেলপমেন্টের কোনো জিনিসই নেই। মানুষকে ওষুধ গাঁজা শুরু করে কোথায় যাচ্ছে সব থেকে বেশি হতো, সব থেকে বেশি হতো সুনামা আর বক্সনগরের সাইডে ছিল সেখানকার লিডার। এই গাঁজা আর ওই মেয়েগুলোকে এইভাবে ভুলতে পরিচালিত শিক্ষাকে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া, এই লোকদের ওরা তো মানুষ অশিক্ষিত থাকুক, মানুষ সরকার নির্ভর হোক, সরকার পিছনে পিছনে কই আমাদের পরীক্ষা হচ্ছে, কই আমাদের তো কোনো কেউ জানে না পরীক্ষা দিচ্ছে, যে ছেলে মেয়ে পেয়ে যাচ্ছে সবাই যোগ্যতা বেসিসে, ওদের তো কোনো অধিকার নেই। এই রাজ্যটাকে যেটা বলেছি এই 5 বছর রাজ্যের চেহারা একদম পুরো পাল্টাবে। দেখ না, শুধু রাস্তার থেকে যেখানে এখানে একটা ন্যাশনাল হাইওয়ে, এবার যদি 10 না আমাদের 3 মাস থেকে যে বন্ধ থাকতো, কিসের জন্য তোমরা কাজ করতো না? কেন তারা লোয়ার পাগে ঠিক করতে পারলো না? লোয়ার ঠিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর যে ডিএম কে রাত 10:30 সময় ফোন করে ভাবতে পারে এটা আজকে লোয়ার কথাটা আমাদের আসে না কেন? 6টা হাইওয়ে কাজ চলছে, এয়ারপোর্টে কৈলাস, আমাদের কদিন কৈলাসের এয়ারপোর্ট ফেনী নদীর উপর ব্রিজ দেখেন, রাস্তাতে চলেই তো বোঝা যায়, মপুরের দিকে যেতে গেলে বোঝা যায় যে আমরা কোন ত্রিপুরায় আছি। বললাম তো হয় আর ওরা কালার লাইন আর না এই বন্ধ করেই ওরা রাজনীতি করতে, কোনো জায়গায় আমরা রেজিস্ট্রি করি। স্যার 2024 লোকসভা নির্বাচন রয়েছে সামনে এবং সেই নির্বাচনের দিকে প্রত্যেকেই তাকিয়েছে। আমরা যদি এশীয় রাজনীতি দেখি বা ওকে নজর রাখি, এর মধ্যে কিন্তু এক গরম পরিস্থিতি আছে, ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া। আমরা ওখানে দেখছি বিরোধ একজোট হয়ে যায়। আপনি একজন নেতৃত্ব রয়েছেন শাসক দলের, আজকে আমরা জানতে চাইবো যে এই 2024 লোকসভা নির্বাচনকে আপনি কি পার্সপেক্টিভে দেখছেন বা আপনার মতামত কি রয়েছে? আমি কদিন আগে একটা পোস্ট আমার ছিল আর কি, আমি এই পোস্টটা বললেই আশা করি আমার উত্তরটা এসে যাবে। চাণক্যের একটা কথা, চাণক্যের উনার মানে দেশের সব চোর ডাকাত যখন এক হবে তখন বুঝবে দেশের যা সৎ এবং নিষ্ঠাবান। সুতরাং যাদের সাথে কারো কোনো মিল নাই, শুধু নরেন্দ্র মোদী হঠাৎ হবে, তার জন্য যদি প্রিন্সিপাল যদি না হয়, আর ওটা পেয়েছে মিনিমাম এজেন্ট, কি জন্য মিনিমাম পলিসি যেটা হয়, আরে মিনিমাম যদি পলিসি হয় তাহলে ম্যাক্সিমাম কাজ কোথায় করবে? এর আগে সিপিএম এর সাথে দেখিনি কংগ্রেসের জোট করে একটা 5 বছর শেষে তারা থাকলো না। সিপিএম এর বিট্রে করা, ওদের কোনো প্রিন্সিপাল নেই, ওরা যেমন ধর্মীয় বিশ্বাস করে না, ওদের পুণ্যে বিশ্বাস করে না, এর বস্তুবাদী দল এবং যেভাবে লাভ হয় সেভাবে করে। এবং এইটা যাচ্ছে নরেন্দ্র মোদী সমতুল্য লিডার এখন পৃথিবীতে নাই, এবং মানুষে এটা বিশ্বাস করে ম্যান অফ অ্যাকশন, এবং উনি আমরা জিতবই, আগের থেকে বেশি পেয়ে জিতবো। এই আস্তে আস্তে শুধু দেখলাম ইয়ে যে আছে মহারাষ্ট্রে সারা পাওয়ার গেলাম, আবার ইয়েটা দেখা এই দিনের মাঝখানে সময় অনেক মনে আছে তো, ওরা যে নিজেদের লাভে যখন প্রধানমন্ত্রী ভাববে কি, ওরা ওটাই করতে পারে। আর রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশের যুব সমাজের বিশ্বাসই করে। তো সুতরাং নরেন্দ্র মোদী ইজ ওয়ান এন্ড অনলি ওয়ান, হি হ্যাজ নো সাবস্টিটিউট। নরেন্দ্র মোদী দিয়ে আমরা অনেক জিতেছি। আমি কি জন্য আসলাম পলিটিক্স? আমি মেডিকেল কলেজ থেকে আমি এসেছি, টিচার থেকে, কারণ ওই একটা লোক দিয়ে যে বহু বছর ভারতবর্ষে ওইরকম লোক আমরা পোনা, কিন্তু আমাদের যোদ্ধাশয় ওর জন্য আমরা এসেছি। এবং আমাদের ত্রিপুরাকে যে ডাবল ইঞ্জিনের সরকার ওরা আশা আছে, এই রাস্তাগুলো আমাদের হতো। এই যে আমাদের একটা ডেন্টাল কলেজ, 2টো মেডিকেল কলেজ আর প্রাইভেট মেডিকেল কলেজ দলাই এর মধ্যে আছে, কতগুলো ইনস্টিটিউট ট্রেনিং হায়ার ইনস্টিটিউট হচ্ছে, কত লোক বাইরে যে শিক্ষায় বলি স্বাস্থ্যে বলি প্রতিটি একটা দলকে দুটো সময় দিতে লাগে। আর তো সব নতুন, আমাদের যারা এলে ছিল এরা নতুন হয়েছে, আমাদের মন্ত্রীরা আছে, কিছু সংখ্যক লোক আগে থেকে আছেন পলিটিক্সে, কিন্তু মোদী হিসেবে তাদের অনেকেই নতুন। এই তো মানতে হবে। প্লাস সিস্টেমটাকে আমরা করছি, ওদের 25 থেকে 35 বছরের সরকারের যে সিস্টেমটা, ওই সিস্টেমটা আমরা ধাক্কা দিতে আমাদের কাজ করাতে হচ্ছে। সুতরাং আমি যে 2024 ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াবার মতো কোনো লোকই নেই। আর আমাদের পার্টি তো ওই ইলেকশনের সময় নামা পায় না, সারা বছরই কিন্তু আমরা কাজ করে এই বক্সনগর আর এই মধুরের দিকে যে লোক, কত টিম আমাদের একসাথে কাজ হচ্ছে। আর লোকসভা ইলেকশন আর বিধানসভা
থিম সব আলাদা থাকে। লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নাই এবং লোক ভারতীয় জনতা পার্টি। স্যার, আমি দেখতে পাই যে বিরোধী দলের পক্ষ থেকে এমনও কিছু বক্তব্য উঠে আসে যে এই 2024-এর লোকসভা নির্বাচনের পর রাজ্যে নাকি আম পরিবর্তন দেখা যাবে, রাজ্য রাজনীতির কোন একটি পাল্টে দেখা যাবে অনেক কিছু। এই বিষয়ে কি বলবেন? কোনটা প্রশ্নটা আপনি? লোকসভা নির্বাচনের পর রাজ্য রাজনীতিতেও নাকি বিপুল পরিবর্তন দেখা যাবে। এবার জিনিস হ্যাঁ ভালো হবে, কারণ আমরা ডাবল ইঞ্জিনের শর্টে সেটা কন্টিনিউ করবো, অসুবিধা নেই। স্যার, এমনটা বলতে দেখা যায় তাদেরকে যে বর্তমানে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের যে বিধায়কদের সংখ্যা সেটা অনেকটা কমছে, সেটাই তার মতামত থাকে, পাল্টে যেতে পারে, বিধায়করা চলে যাবে, এমন একটা বক্তব্য থাকে। যখন সংখ্যাটা একটু কম থাকে না, তখন সবার মনে ভয় থাকে কি হবে, কি হবে, এই ভয়টা কি নাই? সবাই মন্ত্রী হতে পারবো, সবাই মন্ত্রী হতে পারবেন, আমিও তো ছিলাম, আমি তো মন্ত্রী হতে পারি, যোগ্যতা কম তো না। তো পলিটিক্সে যে মন্ত্রী হয়ে যে সব কাজ করতে পারবে এটা না। হ্যাঁ ঠিক আছে, একটা সামনের জন্য গাড়ি থাকে, মানুষের আপাতত কিছু সমটমান যারা গভীরভাবে চিন্তা করে তারা বুঝতে পারে যে এমএলএ হিসেবে আমি কাজ করেছি, আমাকে তো আমার পার্টি হসপিটালের রোগ কল্যাণ সমিতির চেয়ার করেছে। দেখেন আই হসপিটালে কত রোগ চিকিৎসা হয়েছে, গেলে বুঝতে পারবেন। স্মার্ট সিটির একটা অ্যাডভাইসারি এটার চেয়ারম্যান, দেখেন বর্জলা থেকে শুরু কতগুলো আমরা চেয়ার করেছি। এই কোভিড এর সময় যে মানুষের রেশনিং দেওয়া এটার চেয়ারম্যান ছিলাম। তারপরে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ভাতা টাতার ব্যাটা, সেই ব্যাপারগুলো আমি দেখতাম। অনেকগুলো জিনিস আগে দিয়ে রেখেছিল আমার যে সরকার ছিল, আমি সব কাজ করেছি, কোনো অসুবিধা হয়নি। সুতরাং আমার এরকম না যে ওই মন্ত্রী আমি আইনি বলে ছেড়ে দেব, তার এটা এমনি বিশ্বাস করি, এটা কখনো না। কারণ প্রিন্সিপাল যে হয়, আর আমাদের যে মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো কাজ হচ্ছে, ওরও সাংঘাতিক প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না, তার ইজ ডুইং ভেরি ওয়েল। কারখানে যেখানে শিক্ষা সততা থাকবে, আমি বিশ্বাস করি যে শিক্ষা সততা যেখানে আছে সেখানে মধ্যে কোনো খারাপ কোনো কারণ নাই, আর যারা বেশি চাকরি করবে একেবারে আপনার শেষ মুহূর্তে আছি আমরা, স্যার আপনি থেকে জানতে চাইবো যে আপনি গোটা ত্রিপুরাবাসীর জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়ে কি বার্তা রাখতে চাইবেন? আমি একটা কথাই বলবো যে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখুন, কারণ এখন কতগুলো জিনিস চেঞ্জ হয়েছে। আমরা যদি আমার আর্টিকেল 375 যেটা করছি, এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল, এটা কংগ্রেস সরকারেরই এই তথ্যতা। দুই জিনিস আমি বলি, শাহবানু কেস, আপনার নিশ্চয়ই শাহবানু কেস 1968 এই কেসটা হলো ওই মহিলা, শাহবানুর তখন 82 বছর বয়স, 5টা ছেলে ছিল, ওর একটা কেস করেছিল যে ওকে যে স্বামী ভালো পজিশনের স্বামী বলা হয়েছিল ওর ভাতাটা মেনটেনেন্সটা বাড়াতে হবে, গিয়ে সুপ্রিম কোর্ট এলো, সেখানে হারলো। তখন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, সব থেকে বেশি কিন্তু তখন ছিল, ওরা কি করলো, এইটাকে ওই সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ক্যান্সেল করে, সুপ্রিম কোর্ট বলেছিল বেআইনি, তো তারপরে ক্যান্সেল করে ওরা বললো কি ওই যেটা হচ্ছে ওয়াকফ রেট টাকা থেকে দেওয়া হবে। তারপরে আরেকটা কেস হয়েছিল, সেটা বেশি 2016 সালে আরেকটা কেস, আমার ঠিক মনে নাই এই মুহূর্তে, সেটিকে এরকম কেস করেছিল। কিন্তু এই যখন রেজাল্ট যখন বেরো, এইটাকে ট্রিপল তালাকের সাথে লিঙ্ক করে দিল, লিঙ্ক করে তার সাথে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, এইখান থেকে সুপ্রিম কোর্ট বললো ট্রিপল তালাক আইনি, তখন আমাদের সরকার তখন সাথে সাথে সেটা সাপোর্ট করে ট্রিপল তালাক উঠিয়ে দিলাম। এই যে ট্রিপল তালাক, এটা এবার কোনো ভাবলো না এখানে মুসলিম মহিলা, আমরা মুসলিম মহিলা হিসাবে দেখার দরকার এটাকে। ওই মহিলা সে আমার ভাবনা করি, সে আমার প্রতিবেশী, কেন তার মুসলিম মহিলার দরকার, কেন একটা মেয়ে বাচ্চা নিয়ে একটা কলমের মধ্যে এখানে টেলিনে বলে দিলাম তালাক 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 সাথে হয়ে যাবে, কেন এই সেন্সিটিভিটি নাই? এটা সেন্সিটিভিটি আছে। এবং এখন যে কথাটা আগামী দিনে এই যে ইউনিফর্ম সিল্ক কোড, অনেক আগের কিন্তু এটা সিদ্ধান্ত ছিল, কিছুতেই ওরা করল। কাজেই ভারতবর্ষের এখন বিভিন্ন দিকে অনেকেই ইচ্ছা করে এবং শত্রু আমাদের ভিতরে আছে, বাইরে আছে, ইন্ডিয়ার স্টেবিলিটি নষ্ট করতে চায়। এই যে ইন্ডিয়ার নাম দিলে ভারত হয়ে যায় না, এটা আমরা সব জানি, এদের কোনো চেষ্টা সফল হবে না। আগামী দিনে মোদী প্রধানমন্ত্রী হবেন, বিপুল ভোটে জিতেন, এবং আমাদের প্রতিটি ত্রিপুরার যারা আছে তাদেরকে বলব, আপনার অন্য কিছু দিকে আগাবেন না। কেন্দ্রীয় সরকার বিধানসভা এক
কেন্দ্রে আমাদের শক্তিশালী একটা সরকার আমাদের দরকার। আমরা ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট যেই দাঁড়াবে তাকে ভোট দিয়ে একটা ইউনিফর্ম একটা ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ। আজকে দেখেন এই ইউক্রেনের যুদ্ধ হোক বা ইয়েতে যুদ্ধ হোক, সেখানে যদি কোনো স্টুডেন্ট যদি রিলিফ করে আসতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনই যথেষ্ট। এখানে 6 ঘন্টা ধরে যুদ্ধ বন্ধ থেকে যায়, কিছু কোথায় গেলে রাশিয়া, চায়না, জার্মানি, প্রধান সবাই নরেন্দ্র মোদীর কাছে এই চাইছে সাহায্য, যদি এটা দেখো বন্ধ করতে পারো না। আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় নরেন্দ্রকে পায়ে ধরে রাষ্ট্রপ্রধান প্রণাম করে তার অটোগ্রাফ নেওয়ার জন্য আমেরিকান পার্লামেন্টের লোক এমপিরা বসে দেয়। আমরা দেখি 15 দিনের আগে। এটা তো আমাদের সৌভাগ্য যে আমরা এইরকম এটা, ওনাকে ঋষি আমি বলবো না, কিন্তু হি ইজ ম্যান অফ অ্যাকশন, বাস্তববাদী এবং মায়ের সন্তান। ঠিক আমরা ওনাকে সাপোর্ট করি। আমি সবাইকে বলবো যে আপনারা এই 5 বছর আর ভারতীয় জনতা পার্টিকে দিন, দেখ আপনারা ভারতের চেহারা। বিশ্বগুরু যেটা আমরা বলছিলাম, রবীন্দ্রনাথ যেটা বলেছেন, ভারত আবার লোকসভায় শ্রেষ্ঠ আসন নেবে, এটা কিন্তু রবীন্দ্রনাথের কথা নয়, এটা স্বামীজি বলে গেছেন যে ভারতবর্ষ। নরেন্দ্র ওখানে 1890-তে আপনারা দেখছেন কিভাবে কাঁদিয়েছিল, এবং এখন আমাদের আর নরেন্দ্র পৃথিবীকে দিচ্ছে। আমি জানি ভারতীয় জনতা পার্টি সরকার করবে, এবং ত্রিপুরাবাসী সবাইকে বলবো আপনারা নরেন্দ্র প্রধানমন্ত্রীকে পদ্মপূর্ণে বিজেপি ভোট দেবেন, ওদিকে তাকাবেন। কারণ ইন্ডিয়ার নাম দিলে হয় না। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, এবং নরেন্দ্র মোদী বা আমাদের দল রাষ্ট্রবাদ বিশ্বাস করে রাষ্ট্রের চিন্তা, এবং আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোড আছে। এটা আমাদের কনস্টিটিউশন নেই, সুপ্রিম কোর্টের কথা, কিন্তু এরা বিভ্রান্ত করে মানুষকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ থেকে আমাদেরকে সময়ের জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম শাসক দলের একজন সক্রিয় নেতৃত্ব, আমাদের সাথে ছিলেন 4 বর্জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ স্যার। স্যারকে আরো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই করছি। পরবর্তী বিভিন্ন আপডেটে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজে। নমস্কার। রেশনে কমলো মসুর ডালের দাম। বাংলাদেশের সাথে রেল যোগাযোগ চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগরতলা সাবরুমের যাত্রী সাধারণের কথা ভেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে একটি ডেমো ট্রেন চালু হচ্ছে। একে বলে ডাবল ইঞ্জিনের সরকার। সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে চালের মজুদ। 2-1 দিনের মধ্যে সবকটি রেশন শপের মধ্য দিয়ে শুরু হচ্ছে মসুরির ডাল সরবরাহ। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী এদিন জানান, বুধবার রাজ্যে এসে পৌঁছেছে মসুর ডাল। প্রায় 1300 মেট্রিক টন মসুর ডাল এসেছে রাজ্যে। বৃহস্পতিবার থেকে রেশন শপগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে ডাল। মন্ত্রী আরও জানান, আইসিডিএস প্রজেক্টগুলিতেও ডাল পাঠানো হবে মসুর ডাল। রাজ্যে বর্তমানে রেশনের মাধ্যমে দেওয়ার জন্য 40 দিনের মসুর ডাল মজুত রয়েছে। পাশাপাশি মন্ত্রী এও জানান, রেশনে মসুর ডালের দাম কেজি প্রতি 2 টাকা করে কমানো হয়েছে। এখন থেকে এপিএল ভোক্তারা 84 টাকার পরিবর্তে 82 টাকা করে ডাল পাবেন, আর বিপিএল গ্রাহকরা 57 টাকা করে কেজি প্রতি ডাল পাবেন। তিনি জানান, ডাল ছাড়াও চাল, চিনি, লবণ ভালো মজুদ আছে রাজ্যে, কোনো সমস্যা নেই। অন্যদিকে এদিন সাংবাদিক সম্মেলনে পরিবহন সংক্রান্ত বিষয়গুলোকে জানাতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, দাবি জানানো হয়েছিল আগরতলা সাবরুমের মধ্যে যাত্রী সাধারণের কথা ভেবে ট্রেনের কোচ সংখ্যা বাড়ানোর। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে সেই দাবিও জানানো হয়েছিল বিধানসভায় কয়েকজন বিধায়কের উত্থাপনের পরে। তিনি বলেন, ডাবল ইঞ্জিনের সরকার একেই বলে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে কোচ নয়, একটি ডেমো ট্রেনই দেওয়া হচ্ছে। এবং এদিন তিনি আরও জানান, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে চালুর ক্ষেত্রে আরও এক ধাপ এগুলো কাস্টমসের আওতায় নিয়ে আসার গ্যাজেট নোটিফিকেশন বের হয়েছে। আগরতলা এবং সাবরুমে যে এডিশনাল একটা ডেমো ট্রেন
সেই ডেমো ট্রেনেরও কেন্দ্রীয় রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে, তারও অর্ডার সেখানে বেরিয়েছে। এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। এবং পাশাপাশি আমাদের খাদ্য দপ্তরের যে আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো এবং আমাদের যে এসেনশিয়াল কমোডিটিস যে স্টক, সে বিষয় আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা অবগত। আপনারা জানেন আমাদের রাজ্যে পরিবহন বিগত দিনে যে জায়গায় ছিল পরিবহন ব্যবস্থা, তার আমূল পরিবর্তন ঘটেছে। বিমান পরিবহন, রেল পরিবহন, ন্যাশনাল হাইওয়ে যে সড়ক পরিবহন, ওয়াটারওয়েজ আমাদের চিন্তা ভাবনা চলছে। এবং আগামী দিনে এই নিশ্চিন্দপুরের আমাদের যে চারিপাড়ার যে রেল লাইন, বাংলাদেশের পার্ট এবং ভারতবর্ষের পার্ট, এই সাইডে এটা যখন তৈরি হবে আগামী ডিসেম্বরের মধ্যে, আমরা আশা করছি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাণিজ্যিক দুয়ার আমাদের খুলে যাবে। ত্রিপুরা রাজ্য যুবক যুবতীরা আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল একটা দিগন্ত আমাদের সূচনা হবে। কিছুদিন আগে আমাদের বিধানসভায়ও এই বিষয় নিয়ে অনেক বিধায়ক সোচ্চার ছিলেন যে আগরতলা সাবরুম গ্রামগামী যে ট্রেন, সেই ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করতে। কারণ যে পরিমাণ ভিড় হয়, যে পরিমাণ লোক সমাগম হয়, তাতে করে মানুষকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। শিশু, স্টুডেন্ট, বয়স্ক মানুষ, মহিলা, যুবক, প্রত্যেককে একটা অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে অফিস টাইমের মধ্যে। কারণ অনেকে আগরতলা থেকে সাবরুম যান বিভিন্ন জায়গায় চাকরির কাজে, আবার চাকরির পরে সেখান থেকে ট্রেনে ফিরে আসে, তাদেরকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, ব্যবসায়ী বন্ধুদেরকে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। বিধানসভায়ও কয়েকজন বিধায়ক এই বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং বিধানসভা অধিবেশনের পর আমি ব্যক্তিগতভাবে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ব্যক্তিগতভাবে ডিও চিঠি প্রদান করি, যাতে করে আগরতলা ধর্মনগর এবং আগরতলা সাবরুমের মধ্যে যে রেল পরিষেবা, সেই রেল পরিষেবার কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তী সময়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার চিঠি প্রাপ্তি স্বীকার করেন এবং প্রাপ্তি স্বীকার করে আমাকে চিঠি পাঠান। গত কয়েকদিন আগে আমি সেই চিঠি পাই এবং তাতে বলা হয়েছে the concerned directorate has been asked for detailed examination on it. উনি চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং দপ্তরকে উনি নির্দেশ দিয়েছেন ব্যাপারটা নিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পরিবহন মন্ত্রী হিসেবে আমি যে চিঠি পাঠিয়েছি এবং পরবর্তী সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী আমাকে যে চিঠি পাঠিয়েছেন, পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এই হচ্ছে অর্ডার, যে আগরতলা এবং সাবরুমের মধ্যে একটা আলাদা ডেমো ট্রেন প্রদান করা হয়েছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম কোচের সংখ্যা বৃদ্ধি করতে, তারা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছে। আগে 3টা ডেমো ট্রেন ছিল আগরতলা এবং সাবরুমের মধ্যে, এখন সেই সংখ্যা বেড়ে 4টা হয়েছে। এটা ইমিডিয়েটলি চালু হবে এই ডেমো ট্রেন আগরতলা সাবরুম, সাবরুম আগরতলা। অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল, যেটা আমরা বরাবর বলেছি, এই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের সুফল। যে বলা মাত্র চিঠি প্রদান করা, আজকে অ্যাসেম্বলি সেশন কবে গেছে আপনারা নিজেরা জানেন, বাজেট সেশন আমাদের 1 মাসও হয়নি, বাজেট সেশন শেষ হয়েছে। বাজেট সেশনের পর সেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি চিঠি লিখি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাকে রেসপন্স করেন এবং এই অর্ডার মূলে আগরতলা এবং সাবরুমে ডেমো ট্রেনের সংখ্যা সেখানে আরেকটা বৃদ্ধি করা হলো আমাদের দাবি মেনে। তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, আমাদের দপ্তরের তরফ থেকে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা মনে করি যে এটা আমাদের, এটা একটা
সফলতা যে আগরতলা সাবরুমে রেল কানেক্টিভিটি নয়, ট্রেন 3খানা চলছে, তার বাইরে আরেকটা ডেমো ট্রেনের সংখ্যা সেখানে বৃদ্ধি করেছেন। এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এবং চিটাগং এর মধ্যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি চালুর জন্য প্রস্তাব রয়েছে এবং এটা অলমোস্ট ম্যাচিউর স্টেজে রয়েছে। আজকেও এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের একটা মিটিং রয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করতে গেলে দুটো জিনিস খুব দরকার। নাম্বার 1 হচ্ছে ইমিগ্রেশন, আরেকটা হচ্ছে কাস্টমস। আমাদের ভারত সরকারের এই গ্যাজেট, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, এবং আমাদের এই আগরতলা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে এক ধাপ আমরা এগিয়ে গেছি। এই গ্যাজেটে বলা আছে যে আগরতলা এয়ারপোর্টকে কাস্টমস যে প্রয়োজনীয়তা রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে, সেই কাস্টমস এর আওতায় আনা হয়েছে, সেটা ঘোষণা করা হয়েছে এই গ্যাজেটের মাধ্যমে। অর্থাৎ আর ইমিগ্রেশনটা আমাদের বাকি রইল। স্বরাষ্ট্র মন্ত্রক বলেছেন এই চিঠি কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আমি ওনাকে চিঠি লিখেছিলাম, উনি প্রাপ্তি স্বীকার করে আমাকে উত্তর পাঠিয়েছেন এবং আমাকে উনি যেটা বলেছেন যে the matter was taken up, we are concerned airline. I have been informed that SpiceJet have secured slots and other SpiceJet আগরতলা টু চিটাগং পর্যন্ত ফ্লাইট চালাবে। আপনারা এটা জানেন, আমরা আগেই ঘোষণা করেছি আমরা গ্যাপ ফান্ড দিচ্ছি 15 কোটি টাকা, তার মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেইড টু স্পাইসজেট অথরিটি। এটা ইমিগ্রেশন করতে হবে। মিনিস্ট্রি অফ হোমকে আমরা লিখেছি, মিনিস্ট্রি অফ হোমকে ইমিগ্রেশনের দায়িত্ব নিতে হবে এবং মিনিস্ট্রি অফ ফিনান্স কাস্টমস এর ডিক্লারেশন দেয়, যেটা গ্যাজেট নোটিফিকেশনে বেরিয়েছে, যেটা অলরেডি কাস্টমস ডিক্লারেশন হয়ে গেছে, ভারত সরকারের এই গ্যাজেটে বেরিয়েছে। আমাদের বাকি রইল ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র দপ্তর হোম দপ্তরকে বলেছে যে এই ইমিগ্রেশনের জন্য যে সিকিউরিটির দরকার রাজ্য পুলিশ থেকে যদি দেওয়া হয় তবে আমরা খুব শীঘ্রই সেটা ডিক্লেয়ার করে দেব, ইমিগ্রেশনের পার্টটাকে ফাইনাল করে দেব এবং পরবর্তী সময় স্পাইসজেট বলেছে যে যখন ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্পাইসজেট তার অপারেশন শুরু করে দেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে চিফ সেক্রেটারি থাকবেন, ডিজিপি থাকবেন, আমিও থাকবো, আমাদের সেক্রেটারি সাহেব থাকবেন। একটা উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে এই বিষয়ে। আশা করি আমরা রাজ্য সরকারের কাছে যে সহযোগিতা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে, সেটা যদি আমরা প্রদান করতে পারি তবে আমাদের ইমিগ্রেশনও খুব শীঘ্রই আমরা চালু করব এবং কাস্টমস ইমিগ্রেশন যখন হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ফ্লাইট অপারেশন সেটা শুরু হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল। আপনি কি অসুস্থ? টাকার অভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন, কিন্তু অসুখ সারছে না? তবে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে ডক্টরস চেম্বারে। এখানে আগামী রবিবার সম্পূর্ণ বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে মেডিসিন, সুগার, প্রসূতি ও স্ত্রীরোগ,
অর্থোপেডিক, চর্ম, শিশু, গ্যাস্ট্রোলজি, সার্জারি, ক্যান্সার সার্জারি ইত্যাদি রোগের জন্য অভিজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। এছাড়াও রাজ্যের স্বনামধন্য কিছু ল্যাবরেটরির সাহায্যে রক্ত পরীক্ষার উপরও থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। কিছু রক্ত পরীক্ষার জন্য আপনাকে দিতে হবে মাত্র 10 টাকা। এই সুবিধাগুলো পেতে আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে অথবা 7005313939 নম্বরে। আমাদের ঠিকানা হাপানিয়া হাসপাতাল রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে মানে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জিনিস হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে। খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন। 4-5টা ফিল্টার এখানে এনে দিয়েছেন। যেমন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, ফ্যানের কালেকশন করে দিয়েছেন, সোলার কালেকশন করে দিয়েছেন, জেনারেটর কালেকশন করে দিয়েছেন উনি। হ্যাঁ, মোটামুটি ভালো একটা পরিষেবা আছে। ডাক্তারের সংখ্যা? ডাক্তার এখনো আছে। ডাক্তার বর্তমানে 4 জন আছে। এর আগে 1 কি 2 জন ছিল, এখন বর্তমানে 4 জন আছে এবং ডেপুটেশনে আসছে 2-1 ডেপুটেশনে আরও আসছে। পরিষেবাটা নিয়ে কি, পরিষেবা কিরকম পাচ্ছেন? ভালো পরিষেবা না? ডাক্তার কতজন আছে এখানে? পরিষেবা তো ভালো আছে, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু পাইতেছেন না? পরিষেবা কিরকম আর কি? না, পরিষেবা ভালো লাগে আপনারা যে ধনপুর হাসপাতাল? ডাক্তার, সব কিছু করে ভালো ভালো আবার লাইট, ফ্যান টেনের ব্যবস্থা আছে? পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক আছে? আমি তো আগে কিছু 15 দিন যাবত হাসপাতালে আছে। কি পরিষেবা নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে বা পরিষেবা কিরকম? না, এখন তো ভালো পরিষেবা। এখন ডাক্তারও আছে, মোটামুটি নার্স সবাই দুর্গমে কাজ করছে। যেহেতু ডেঙ্গু পজিটিভ রংপুরে প্রচুর, এখন প্রচুর কাজ করছে ওনারা। কতজন সব কাজ করছে। কতজন চিকিৎসক রয়েছে এখানে? বর্তমানে তো আমার মধ্যে 4 জন রয়েছে। অন্যান্য পরিষেবা যেমন বিদ্যুৎ, পানীয় জল পরিষেবা ভালো ভালো। জেনারেটরও আছে, সোলার লাইটও আছে, ব্যাটারি সব আছে, মোটামুটি ভালো পরিষেবা। বিষয়গুলা সে পরিকাঠামো মানে কি কি ব্যবস্থা আছে এবং ব্যবস্থাপনা কি একদম সঠিক আছে কি? আমাদের সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা যে উদ্যোগ পেয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যাব টেক, যেটা আমাদের একজন দিয়ে হচ্ছিল না এই আউটব্রেক সিচুয়েশনটা, সেখানে ল্যাব টেক আমরা পেয়েছি। 2 জন ল্যাব টেক আছে, সাথে এএসআর এর ল্যাব টেকও আছে, ব্লাড ড্র করছি। অনেক সময় আমাদের এইরকম লোডে অনেক সময় কারেন্ট আউটপুট চলে যায়, সেই জন্য আমাদের এখন জেনারেটর সিস্টেম আছে, ইনভার্টার তো আগের থেকেই ছিল, সেখানেও আমরা বুস্ট পেয়েছি সেটা। এরপর আমাদের স্টাফ শর্টেজ যে ছিল, আউটব্রেকে হঠাৎ করে এরকম কেসেস স্টাফ শর্টেজ বা স্বাভাবিক ব্যাপার। সেখানে আমরা হায়ার অথরিটি, আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টকে জানানোর পরে আমাদেরকে এনাফ ম্যান পাওয়ার দিয়েছে। আমরা এখন ফুললি একদম প্রিপেয়ার্ড ট্যাকেল নিয়ে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডিতে রেজিস্টার আমি এখন নিয়ে বললাম
সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছেন আজকে সেটা একটু কমে আসছে এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে যে সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে যেগুলো ওপিডি। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার প্রাইভেট অথরিটি থেকে গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয়েন্ট এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেববর্মা, উনি বক্সানগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল উনিও আজকে বক্সানগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছেন আজকে সেটা একটু কমে আসছে এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে যে সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আইছে যেগুলো ওপিডি। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার প্রাইভেট অথরিটি থেকে গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয়েন্ট এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেববর্মা, উনি বক্সানগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল উনিও আজকে বক্সানগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে। এখানে তো পিএসসি হসপিটাল, এটা আমার মতে সিএসসি হলে ভালো হতো। কারণ এখানে যেহেতু এখানে ডেঙ্গু একটা ছড়িয়ে পড়েছে, তো সিএসসি হলে আমরা জীবিত হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত কিছুদিন কিছু ছিল না, যেমন ফ্যান ছিল না, কিছু যেমন এখানে জেনারেটর ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জীবিত হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানে, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে। ডিপার্টমেন্টে আমরা কি কাজ করছি, তো সেটা জনগণের কাছে, জনসাধারণের কাছে তুলে ধরা আপনাদের মাধ্যমে। তো আমার সঙ্গে উপস্থিত আছি আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি, আছেন আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরের ডাইরেক্টর এবং স্কিলের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন। আমি আপনাদেরকে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা দেখছেন এবং যারা ত্রিপুরাবাসীকে প্রত্যেককে আমার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
তো আজকে মেনলি আমি বলতে চাইবো যে আমাদের সবচেয়ে একটা বড় বিষয় যেটা আমাদের আগামীতে অনেক কাজে লাগবে সেটা হচ্ছে ইউনিটি মল। সেটা আমাদের যে রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতায় আমরা একটি মল তৈরি করতে যাচ্ছি এবং সেখানে সেটা তৈরি করতে আমাদের টাকা লাগবে, কস্ট লাগবে 130 crore আমাদের লাগবে। তো সেটা আমরা ইউতে করব। জুট মিলের আমাদের যে ল্যান্ড আছে সেখানে 3.60 একর জায়গা রয়েছে। সেই জায়গা নিয়ে আমরা জুট মিলের জায়গাটি কমপ্লেক্সের ভিতরেই আমরা সেটা করতে যাচ্ছি এবং সেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের যে ইউনিটি মল আছে সেখানে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট যে আমাদের যে প্রোডাক্টগুলো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমাদের সেখানে থাকবে এবং সেখানে আমরা শোকেস যে বিভিন্ন ধরনের যাতে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যাতে দেখা যায় সেভাবে আমরা শো করব। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো থাকবে এবং ইউটিও থাকবে। তো আমি আশা করি যে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট যখনই থাকবে এবং আমাদের ত্রিপুরা প্রোডাক্টগুলো সেখানে আমরা যেগুলো আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের যে উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয় তো সেগুলো যারা করেন এবং ত্রিপুরার যে এত ডিমান্ড এবং বাইরেও সেগুলো অনেক ডিমান্ড রয়েছে, অনেক সময় দেখা যায় সেগুলোকে অনেক সময় বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয় এবং যে আমাদের ইউনিটি মলটা যখনই হবে আর্থিক দিক থেকে আমাদের ডেভেলপ হবে, তার পাশাপাশি যা পর্যটকদের যে আকর্ষণ সেটাও বাড়বে। শুধু তাই নয়, তার মাধ্যমে অনেকের যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে যেমন লোকাল প্রোডাক্টগুলো, তার পাশাপাশি এমপ্লয়েড যারা ইউথ রয়েছে, যারা বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও অনেক আমাদের যে আমরা চাই যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া, সেই ক্ষেত্রে অনেকটা আমি মনে করি যে বেকার যুবতী যারা রয়েছেন তাদের অনেকটা কাজে লাগবে, বেনিফিট হবে। তো সেটা একটা বড় দিক যে আমাদের এই যে ইউনিটি মলটা যে হবে সেটা 4 তলা আমাদের ভবন হবে। সেখানে শুধুমাত্র শোরুম থাকবে, প্রায় 80টি শোরুম থাকবে। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শিল্প স্টেটগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য 1200 কোটি টাকা আমরা দিয়ে এডিবির আর্থিক সহযোগিতা আমরা চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সম্পূর্ণ আমরা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা ইন্ডাস্ট্রি স্টেটকে পরিকাঠামোকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই 1200 কোটি টাকা। এবং যে এডিবি দ্বারা এটা মঞ্জুর করা হয়েছে প্রায় 20 কোটি টাকা এই প্রজেক্টের রেডিনেস ফ্রান্সিস ঋণ অনুমোদন করেছে এবং ডিপিআর আমরা তৈরি কাজ আমরা করছি, যেমন সাত প্রকল্প ক্রয় পরিকল্পনা, দাম দর নথি এবং অন্যান্য যে আমাদের সম্পর্কিত কাজগুলো যে রয়েছে সেগুলো আমরা ডিপিআর তৈরি করছি অতি দ্রুত যাতে করা যায় সেই দিকে আমরা কাজ করছি। তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে যে রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে অতি সহজে সেটাকে উৎপন্ন করা যায় এবং সে বাসের মাধ্যমে আর্থিক অনেকে ডেভেলপ করতে পারে। তার জন্য আমাদের যে প্রকল্প রয়েছে ত্রিপুরা
বাঁশের জন্য এডিবি প্রকল্প, ন্যাশনাল ব্যাম্বু মিশন এডিবির সহযোগিতায় বৈদেশিক সাহায্য প্রাপ্ত প্রকল্প হিসেবে নর্থ ইস্টে ভারতের যে বেলুসেন উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এটি ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এবং যেটা আমরা রাজ্যের জন্য একটা আত্মনির্ভরের ক্ষেত্রে যারা যুবক যুবতী রয়েছে অথবা যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। কেননা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্ট জন্য বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার গুরুত্ব দেয়নি, কিন্তু আজকের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের আত্মনির্ভর করা যায় ত্রিপুরাকে, তার জন্য যে যে সেক্টরগুলোতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের যুবরা ইকোনমিক্যালি গ্রো হবে, আত্মনির্ভর করা যায়, আমাদের ত্রিপুরা ইকোনমিক্যালি গ্রো হবে, সেই দিকে সেই সেক্টরে আমাদের সরকার ফোকাস করছে, গুরুত্ব দিচ্ছে। ভারতের অংশ হিসেবে ত্রিপুরাকে নির্বাচন করা হয়েছে, যে আমাদের রাজ্যের 19 ডিস্ট্রিক্টের সভাপতি গ্রামে একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একসাথে 8টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে এবং তার মাধ্যমে অনেকটা আমাদের রাজ্যে যুবক যুবতীদের থেকে শুরু করে আমাদের ত্রিপুরার ইকোনমি বাড়বে এবং প্রাথমিকভাবে যে মূল্য নির্ধারণ আমরা যে অনুমান করেছি সেই আমাদের যেটা লাগবে, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে 190 কোটি টাকা, সেটা প্রজেক্ট আমাদের করতে লাগবে। এখন ন্যাশনাল ব্যাম্বু মিশন এবং এডিবি একটা জয়েন্ট ভিজিট আমাদের ত্রিপুরা রাজ্যে করেছেন। সংশ্লিষ্ট যে ব্যক্তির সাথে তারা যোগাযোগ করেছেন, বৈঠকঘর এবং কুমারের যে শিল্পশ্রী আমাদের যে ইউনিটগুলো রয়েছে সেখানে পরিদর্শন করেছে এবং যাতে সেটাকে গ্রো করা যায় তার জন্য আমাদের যে ত্রিপুরা ব্যাম্বু মিশনের সাথে প্রয়োজনীয় যে আমাদের সংশোধন অথবা সংযোজন করা সেটাও সেই বিষয়ে তারা আলোচনা হয়েছে। সেটা একটা আমাদের বডি। পাশাপাশি আমরা কিভাবে আরো বেটার কিছু করতে পারি ত্রিপুরা রাজ্যে এবং আমরা যাতে ইকোনমিক্যালি আরো গ্রো হতে পারি তার জন্য বৈদেশিক ভাবনাও রয়েছে। তো তার জন্য আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আমাদের চট্টগ্রাম এবং যে মংলা বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন বন্দর থেকে ত্রিপুরার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সরকারের একটি নির্দিষ্ট আদেশ জারি করা হয়েছে এবং সেখানে 4টা করা হয়েছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর, আখাউড়া, আগরতলা, আর দ্বিতীয় হচ্ছে মংলা বন্দর, আখাউড়া, আগরতলা। 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম বন্দর, বিবি বাজার, শ্রীমন্তপুর এবং 14টি হচ্ছে মংলা বন্দর, বিবি বাজার, শ্রীমন্তপুর। এবং এই 4টির যে আমাদের রাস্তা রয়েছে সেই রাস্তার মাধ্যমে আমাদের এবং আগরতলা হয়ে অন্য
ত্রিপুরার জন্য আমাদের আরো ইকোনমিক্যালি আমরা হতে পারবো এবং আমাদের যারা ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং যারা ব্যবসা করতে চায় তাদের জন্য অনেক সুবিধা হবে। তার পাশাপাশি আমাদের দপ্তরে আমরা ডিসাইড করেছি, অলরেডি কাজ শুরু করে দিয়েছি যে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করবো, রিভিউ মিটিং করছি এবং প্রতিটি দিকে কিভাবে সেই ডিস্ট্রিক্টে কিভাবে আমাদের শিল্প গড়ে তোলা যায়, কিভাবে ইউথদের আরো অ্যাক্টিভ করা যায়, তাদেরকে আত্মনির্ভর করার সহযোগিতা করা যায়, সেই দিকে সেই লক্ষ্য রেখে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করা শুরু করে দিয়েছি। অলরেডি আমরা অনুকূটি এবং নর্থ ডিস্ট্রিক্টে আমরা করেছি। নেক্সট উইকে আমরা টার্গেট যে ধলাই ডিস্ট্রিক্টে ওইভাবে আমরা দেশগুলো কভার করব। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সরকার 5 বছর অতিক্রম করেছে। এই 5 বছরে আমাদের দপ্তরের সহযোগিতা, জনগণের বিভিন্ন সহযোগিতায় আমাদের সরকার 5 বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত পুরো একটি বরফের আমরা জানি বিদ্যুৎ সেক্টর রয়েছে, যেটা আমাদের জন্য একটি রাবার ইউনিট, সেটা বড় বিষয় যে রাবার ইউনিট করতে পেরেছি। তাছাড়াও ত্রিপুরায় টিএলটি পাশাপাশি র প্লাস্টিক ইউনিট, বাসের টায়ার, কিছু চাপ প্রক্রিয়াকরণ কারখানা, পাশাপাশি যে রাইস মিল, যেমন আরো মহিলার যে মিল, রাবারের বিভিন্ন শিল্প ইত্যাদি মতো মাঝারি আমরা ইউনিট করেছি ত্রিপুরা রাজ্যে। তো সেটাও কিন্তু বিগত দিনে মাত্র হয়, কিন্তু হয়ে বন্ধ হয়ে যায়, কোনো সেটা উত্তর নেই। কিন্তু আজকে বর্তমান আমাদের ত্রিপুরা সরকার যেটা করছে, এগুলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের ত্রিপুরা হবে, সেগুলো যাতে অবিন্নত, সেটা যাতে বাদ না হয়, সেটা যাতে চলিতভাবে সেটা হয়ে যায়, ধীরে যাতে করে আরো গ্রো হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বর্তমান সরকার কাজ করছে। এগুলি ছাড়াও ক্ষুদ্র যে সূক্ষ্ম আমাদের যে আরো উদ্যোগ রয়েছে, যেগুলো আমাদের ত্রিপুরাতে রেজিস্ট্রেশন ইউনিট আছে আমাদের 32,780 এবং তার মধ্যে মাইক্রো ইউনিট হবে 31,943, ছোট ইউনিট হচ্ছে 733, মাঝারি ইউনিট হচ্ছে 52টি। তো এটা তো বড় দিক, হয়তো অনেকের কাছে কিছু মনে হতে পারে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা খুব একদিনে সেটা সম্ভব হয় না, সময় প্রয়োজন। আমাদের 5 বছরের মধ্যে আমরা এগুলো করেছি। তার পাশাপাশি যে আমাদের এছাড়াও গত 5 বছরের বিনিয়োগ, আমাদের এখানে বিনিয়োগের প্রোগ্রাম আমাদের 156 আমরা এখানে ইনভেস্ট করে, তার যে টাকার সংখ্যা হয়ে হচ্ছে 1091 কোটি এখানে বিনিয়োগ করা হয়েছে। তো কিসের হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে, তো কিসের বাসের আপনারা যে বারবার বাস আমাদের ত্রিপুরাতে অ্যাভেলেবল আমাদের আছে, বাস, রাবার, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন শিল্পের মধ্যে এই বিনিয়োগ আমাদের ইনভেস্ট এখানে ত্রিপুরাতে করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আজকের যুব সমাজটা শুধুমাত্র কি বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাদের থাকে এবং অন্যদিক দিকে, কিন্তু তাদের যে ত্রিপুরা রাজ্যে যে যুবক যুবতী আছে, তারা তো ইন্ডাস্ট্রির দিকে নেই, তাদেরকে ইন্টারেস্ট
যে শ্রমিকরা রয়েছে তাদেরকে ট্রেনিং করিয়েছি। পাশাপাশি আমরা জানি যে আমাদের ইস্যু একটা ছিল দরকার যেটা ভ্রু শরণার্থী আমরা জানি তাদেরকেও যেহেতু আমাদের বিভাগে তারা স্থায়ীভাবে থাকবে তাদেরকেও আত্মনির্ভর করতে হবে সেটা মাথায় রেখে আমরা অলরেডি 80 জনকে আমরা ট্রেনিং করিয়েছি এবং 40 জন ট্রেনিং করানো হচ্ছে। তার পাশাপাশি যারা পুনর্বাসন প্রাপ্ত উত্তর ত্রিপুরা জেলা এবং কুমুদ জেলাতে যারা রয়েছে সেখানে 300 ট্রেনিং করাবো আমরা শুরু করবো। তার পাশাপাশি যে জলজীবন যে মিশন আমাদের জলজীবন মিশন যে রয়েছে তার মাধ্যমেও কিন্তু আমরা 700 জনকে 400 আমরা সেখানে ট্রেনিং করাবো। তো একটা উদ্দেশ্য হচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার আমাদের একটাই লক্ষ্য হচ্ছে আমাদের আত্মনির্ভর হতে হবে স্বনির্ভর হতে হবে। সেই লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং আমার দপ্তর থেকে আমরা করছি। সংকল্প আমাদের ফেজ 2 যেটা তার মাধ্যমেও আমরা চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং ঐতিহ্যবাহী দক্ষতার মানন কিভাবে মার্কেটিং করা যায় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রকল্পে ভারত সরকার 8 কোটি টাকার মঞ্জুর দিয়েছে এবং প্রথম কিস্তিতে 1 কোটি 57 লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং আমি আশাবাদী তার মাধ্যমে আমাদের ত্রিপুরার যে যুবক-যুবতীরা রয়েছে যাদের ইচ্ছে আছে কেননা কোনো একটা জিনিস ইচ্ছা ছাড়া যে সত্যি সেটা সম্ভব হয় না, যারা মন থেকে কাজ করবে অবশ্যই তাদের ট্রেনিং নেবে তাদের অবশ্যই তারা সুযোগ পাবে এবং আমরা চাই তাদেরকে আত্মনির্ভর করতে। তো এই স্কিমের মাধ্যমে অনেকেই সুযোগ পাবে। আমাদের একটা স্কিম রয়েছে কি বলতে যেটা রয়েছে প্রোগ্রাম তার মাধ্যমে সেখানে রেজিস্টার করা হয়েছে এখনো পর্যন্ত ৯৯০৬ জনকে সেখানে ক্যান্ডিডেট রয়েছে এবং শিল্প প্রতিষ্ঠান যুক্ত হয়েছে 206টি এবং এই পর্যন্ত 860টি যে এনএসএমই যে পোর্টালে যুক্ত হয়েছে। তো এইভাবে পোর্টাল যে তৈরি করা হয়েছে যা আমি মনে করি ত্রিপুরা রাজ্যের জন্য দরকার। আগে আমরা দেখতাম সেটা অফলাইনের মাধ্যমে বিভিন্নভাবে খুব অসুবিধা হতো। আজকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আজকে কোনো যেতে হচ্ছে না, গাড়ি ভাড়া খরচ হচ্ছে না, সময় অবশ্যই হচ্ছে না। তার মাধ্যমে আমাদের সরকার চিন্তা করছে খুব অল্প সময়ের মধ্যে ইজিলি যাতে আমাদের কাজগুলো করা যায় এবং আমাদের ত্রিপুরাবাসীরা যারা রয়েছে তাদের সুযোগ দেওয়া যায়। আমি মনে করি তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তো মূল বিষয়টা এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করা এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে যুবক-যুবতীদের আত্মনির্ভর করা। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা এবং যদি আপনারা মনে করেন আরো কিছু রয়েছে যেটা আমাদের যে আমরা বলবো যারা জনজাতি এলাকাতে জনজাতি যে আমাদের যারা যুবক-যুবতী যারা রয়েছে তাদেরও কিন্তু সহযোগিতা করা দরকার। সেই বিষয়েও আমাদের দপ্তর চিন্তা ভাবনা করেছে এবং আমরা জনজাতি কল্যাণ দপ্তরের আর্থিক সহযোগিতায় আমরা আইটি